বা পবিত্রতা রক্ষা করা, সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব কিন্তু এই এলাকার যারা বসবাস করেন তাদের উপরে আমরা দিচ্ছি। সরকার কাজ করে অনেক সম্পদ সৃষ্টি করে, সম্পদ রক্ষার দায়িত্ব কিন্তু জনগণের থাকে, কারণ এই টাকা আপনাদেরই, জনগণের টাকা, এবং আপনাদের ভাবে আপনাদের সমস্ত ঐতিহ্যকে সামনে রেখে কিন্তু আমরা এই সংস্কারের কাজ করেছি। পুনরায় মন্দিরটিকে মার পুজোর জন্য আমরা উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করেছি। শুধু আপনারা একটু তার পবিত্রতা, তার মন্দিরের যে সৌন্দর্য রক্ষা করার দিকে চেষ্টা করবেন। আগরতলা পৌর নিগম, আমাদের সরকার সার্বিকভাবে সারা রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করার চেষ্টা করছে। আমাদের সরকার আসার পরে এই রাজ্যের মানুষ যার যার ধর্ম, যার যার কর্ম নিজের মতো করে করা সুযোগ পাচ্ছে। আমাদের গণেশ পূজার দেখবেন সারা রাজ্যে একটা বিশাল প্রভাব, প্রতি জায়গায় পুজো হচ্ছে। মানুষের বক্তব্য আগে তো কোনোদিন দেখিনি, 2018 আগে পরিবেশ ছিল না, ইচ্ছা ছিল মানুষের, কিন্তু মানুষ করতে পারতেন না, তার ধর্ম করার সুযোগ ছিল না, অধিকার ছিল না। আজকে আমাদের সরকার আসার পর, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সেই সুযোগ আপনাদের কাছে এসছে। কাজে পূজা অর্চনা, মাঙ্গলিক যেটা আমাদের প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দরকার, সেটা করা যাচ্ছে। নমস্কার, জয় হিন্দ। এই মন্দির বিষয়ে এই এলাকা যারা বিশেষ করে বসবাস করেন, আগরতলা শহর এবং এই এলাকা বিশেষ করে যারা এই মন্দিরের সঙ্গে রাজন্য আমল থেকে যারা যুক্ত ছিলেন, পরবর্তী সময়ের এই মন্দিরের আবেগ, মন্দিরের ঐতিহ্য এবং রাজন্য কাহিনীর মাধ্যমে যারা মন্দিরকে চেনেন, তাদের কাছে আজকে কিন্তু একটা খুব শুভ দিন। আমি বলবো তাদের বহুদিনের ইচ্ছা, প্রত্যাশা বা চাহিদা এটা আজকে পূরণ হয়েছে। আমার মনে আছে আজকে থেকে কিছুদিন আগে, বছর আগে সিসি মহানামা আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ব্লাড ডোনেশন বা বস্ত্রদান অনুষ্ঠানে এসেছিলেন। আমাদের রত্না দিদিমণি ছিলেন, এই এলাকার মহিলারাও অনুষ্ঠানে ছিলেন। তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনারা আবেদন রেখেছিলেন মন্দিরটাকে সংস্কার করা, কারণ মন্দিরটার সংস্কারের অভাবে ভগ্নদশায় ছিল। এটা অনেকটাই মাটির নিচে প্রায় ডেবে গেছিল, কারণ এখানে দিন দিন আমাদের রাজ্যের সঙ্গে শহরে যে উন্নয়নের বন্যা চলছে, তাতে রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা অনেকটা উন্নত হচ্ছে, রাস্তা অনেক উন্নত হয়েছে, কিন্তু মন্দিরটা অনেকটা ডেবে গিয়েছিল, বাঁকা হয়ে গিয়েছিল। তখন এখানে যারা মহিলারা পুজো করতেন, তারা মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই তারা আবেদন রেখেছিলেন। তাদের আবেগকে সম্মান জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পৌরনিগমকে নির্দেশ দিয়েছিলেন যে এটা যাতে দ্রুত সংস্কার করে যথাযথ যেভাবে মন্দিরটা ছিল সেভাবে যাতে তৈরি করে দেওয়া হয়। ওনার কথা অনুযায়ী আমরা আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান অনেক খুব দায়িত্ব নিয়ে এবং আমাদের অফিসে আমরা এটা আলোচনা করে কিভাবে এটাকে কোনো জায়গায়, আগের জায়গায় তোলা যায়। তো আমাদের আগরতলায় আগে এরকম আপনারা অনেক মন্দির, অনেক ধর্মস্থান দেখেছেন, যেগুলির দিকে অনেকেরই দায়িত্ব বা কর্তব্য বা পরিলক্ষণ ছিল না, তারা কাজ করতেন না। কিন্তু আমাদের সরকার আসার পর সার্বিক উন্নয়নের সঙ্গে মানুষের ভাবাবেগকে গুরুত্ব দেওয়া, তাদেরকে মর্যাদা দেওয়া এবং তার ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সরকার নিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার যে পরিচালনা করছেন। বিজয়ন্তে ভৈরব সহিত শ্রীমন দক্ষিণাকালীকে দেবভৈ নমো নমামি। আজকের যে পাড়া সুন্দরী কালী মন্দিরটি আমরা আগেও দেখেছি এবং আমি মনে করি এখানে মানুষ এখন কিন্তু একটা পবিত্র জায়গা হয়ে গেল। মহানামব্রত মন্দির, এখানে আরেকটা মন্দির মানে শহর বলা যায় এখন আগরতলা শহরে, বিশেষ করে এই বনমালীপুর থেকে আরম্ভ করে লক্ষ্মীনারায়ণবাড়ি রোড থেকে সব জায়গায় এখন এখানেও কিন্তু সেইভাবে হচ্ছে। মানুষ আসলে মানে আমাদের ভারতবর্ষের মধ্যে আমি দেখেছি ত্রিপুরার মানুষ কিন্তু সাংঘাতিকভাবে ঈশ্বর ভক্তিপ্রাণ মানুষ। আমার মনে আছে আমি যখন লখনৌতে পোস্ট গ্রাজুয়েশন করছিলাম, সেখানে মাঝে মাঝে সেখানে রামকৃষ্ণ মিশনের একটা মঠ ছিল, যেটা বেলুর মঠের পরে সেখানে এত সুন্দর একটা মঠ। সেখানে আমি যখন গেছি, সেখানে মহারাজের সাথে আমার কথা হলো, বললো আপনি কোথা থেকে এসছেন? আমি বললাম ত্রিপুরার থেকে। বলে আরে ত্রিপুরার মানুষ, আমি তো ত্রিপুরাতে ছিলাম, ওখানকার মানুষ তো সাংঘাতিক, মানে ভগবানকে এত ভক্তি ভরে ওনারা স্মরণ করেন। তো এরকম একটা সিচুয়েশন বা এরকম একটা অবস্থা আমাদের ত্রিপুরাতে কিন্তু সেটা আছে। আই ফিল প্রাউড অফ দ্যাট টাইম। আমরা ভগবানকে ছাড়া কোনো অবস্থায় কিছু হবে না, অর্থাৎ নিজেকে জানার যে বিষয়, সেগুলো আমাদের আগামী দিন
আমাদের করতে হবে এবং যে আমাদের প্রতিটা মানুষের আমাদের যে আধ্যাত্মিক চেতনা সেটাকে সমৃদ্ধ করতে হবে, নিজের মনকে বিকশিত করতে হবে। নিজের মস্তিষ্কের মধ্যে যখনই এখন পলিউটেড চিন্তাধারার যুগ এখন চলে এসেছে, নানাভাবে বিভিন্ন কথার মাধ্যমে, কিন্তু নিজেকে ঠিক রাখা যে আমি কেন করব না, এতদিন ধরে যে যা করেছে আমি কেন নতুন ভাবে চিন্তা ভাবনা করবো না, কেন আমি নতুন ভাবে আমাদের মিউনিসিপ্যালিটিকে সাজাবো না, কেন না আমাদের নতুন ভাবে আমাদের রাজ্যকে সাজাবো না, কেন আমাদের ভারতবর্ষকে আমরা সাজাবো না। মাননীয় প্রধানমন্ত্রীজি বিকশিত ভারতের উনি ডাক দিয়েছেন 2047-এ, তা আমরাও অলরেডি বিকশিত ত্রিপুরার যে রোড ম্যাপ 2047 তার জন্য আমরাও কিন্তু সেটার ঘোষণা করেছি। আজকে অর্থনীতি যদি স্ট্রং না হয়, এর মধ্যে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমেরিকার থেকে নানাভাবে শুল্ক এখন লাগাচ্ছে, তা আমাদেরও তো চিন্তা বিষয় যে আমরা কিভাবে চলবো। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে সেখানে অন্যান্য রাষ্ট্রের সাথে বর্তমান যে অবস্থা তার নিরিখে চিন্তা ভাবনা করে উনার এই দেশকে বাঁচানোর তাগিদে শক্তিশালী করার জন্য, অর্থনৈতিক বুনিয়াদকে আরো শক্তিশালী করার জন্য 11 স্থান থেকে সেটাকে 5ম স্থানে নিয়ে এসছে, এখন 4র্থ স্থানে আছে। কারণ সেই অর্থনীতি যদি আমাদের শক্তিশালী হয় তাহলে আমাদের আমরা দেশকে অখণ্ডতা যদি আমাদের রক্ষা করতে হয়, সেইভাবে আমাদের কিন্তু আমাদের শক্তিশালী হতে হবে। তো সেইভাবে আমাদের রাজ্য আমরা চেষ্টা করছি। আজকে আমরা দেখলাম যে ত্রিপুরাতে যদি যে আমাদের ডাটা আছে সেই ডাটার মধ্যে আমরা দেখছি যে পার ক্যাপিটা ইনকাম নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা ত্রিপুরা কিন্তু এখন সেকেন্ড হাইয়েস্ট আমরা ত্রিপুরাতে। আজকে আমরা যদি দেখি এখানে জিএসডিপি স্টেটের যে জিডিপি আছে সেখানেও আমরা নর্থ ইস্টের জোনের মধ্যে আসামের পরে আমাদের স্থান। তাহলে সেইভাবে কিন্তু আমরা কাজ করছি এখানে প্রতিদিন আমাদের জনপ্রতিনিধিরা, সেটা কর্পোরেটরই হোক বা এমএলএরাই হোক, ত্রিস্তরীয় পঞ্চায়েতেই হোক, সব জায়গায় মানুষ প্রচুর পরিমাণে আমাদের যারা যারা যে যে জায়গায় আসীন আছেন তারা কিন্তু পরিশ্রম করছেন। এবং ত্রিপুরা, কালকেও আমি একটা জায়গায় গেছি, সেখানে আমরা বলেছি গ্রামীণ অর্থনীতি এত বেটার হয়েছে, আমাদের যারা মায়েরা বোনেরা সেখানে দেখা গেছে লাখপতি দিদি, মাননীয় প্রধানমন্ত্রীজির যে ওনার যে ড্রিম, সেখানে আমরা ত্রিপুরাতে অলরেডি 95% লাখপতি দিদি হয়েছে। এবং লাখপতি দিদির সংখ্যা কত? 1,00,000 প্রায় 8,000 হয়ে গেছে ত্রিপুরাতে এখন। তো সেইভাবে আমরা সব জায়গায় সবকা সাথ সবকা বিকাশ যে নারা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেইভাবে আমরা কাজ করছি। এখানে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই শিল্পী শুভঙ্কর ঘোষ। আচ্ছা, এটা কবে হয়েছিল? কিন্তু কি বার না, 27 তারিখ। কই আছে আমাকে, আমি তো আর গেছি না, ওই আমার দুনু পড়ছে। হ্যাঁ, তারপরে তারা ডাক্তার মাস্টার আসলো, তারা নিয়ে ভর্তি করে পড়ানোর পর বলে অনেকক্ষণ রয়েছে, কিন্তু ডাক্তারে বলে ডাক্তারে নিয়ে জানে মানে যেদিন মারা গেছে সেদিন না তার আগের দিন? যেদিন ভর্তি করেছে মানে যেদিন ভর্তি করেছে সেদিনই মারা গেছে। হ্যাঁ, এই দিনই মারা গেছে সঙ্গে সঙ্গে। ডাক্তার এসে না, তারা ফোন কথা যা কখন তো ডাক্তার মাত্রা না, তাই তো হুশ হয়েছে না। এমনিতেই এই নাতির কি অসুস্থ ছিল না? ওই না, সকালবেলা স্কুলে গেছে, রামকৃষ্ণ স্কুলে। আমার তো আবার 10টায় খুঁজে গেছে সকাল, আমার তো 10টায় খুঁজে গেছে বাইরে ডাক্তার ওই ভর্তি করেছে, ভর্তি করে বাড়ির মেয়েটা ফোন করছে। হসপিটাল নিচ্ছে ধরুন কয়টা নাগাতে?
11টা আর ইয়েতে মারা গেছে কয়টা? মারা গেছে আড়াইটা 3টা বাজে তখন আমি খাইতাম বসছি মতে তখন খাইতাম বসে আড়াইটার সময় খবর আছে নেট নাই তো আরে দিকিটা গিয়া দেখলাম কিটা একটা ডাক্তারও নাই ওই নাচে বইয়া বইয়া মোবাইল টিভি এইটা তারা তো দায়িত্ব না রুগী দেওয়া না তার দায়িত্ব না হ্যাঁ আমিও তো বাম বন করে আছি অনেক বছর করে আছি আমি অনেক বছর করে আমি তো পুরানোই আমরা এই আমলে এরকম আসলো আমি এদিকে করতাম আমরা যে আমলটা আসলো আমরা তো এরকম পাইছি না আমরা তো আইন না নিজ হাসপাতাল দিয়া নিজে আইন না আরো ইয়া এই রুগীর আরো ইয়ে লাগাই আমরা নিজে আপনার টেবিল রুগীরা লাগাই তুই দেখো আগের মতন নাই অনেক এরপরে যে যারা মারা যাওয়ার পর বডি যে ফেরত দিচ্ছে এটা কি কোনো এমনি? বডিটা তারা দেলাইছে হ্যাঁ ওই কিটানা ইয়াটিয়া কইরা তারা একটা ইয়াটিয়া করে লাইছে আমরা তো মানুষ বেশি মানুষ গেছে তো কিন্তু ওই মায়া মরছে একটু ইয়ে হইতো না ওই ইয়ে হয়েছে তারা মেজরে এটা ইয়ারা পোস্টমর্টম করছেন ইটারে তারা সাইডা দিছে মতে এটা দেয়ালাই করেছে এমনি পুলিশের কাছে মনাইছে কি তা এটা দম লাগছে এটা হলো উপর মনে থেকে পড়েছে দম যেত এই দুবার দিছে না এরপর দিন পোস্টমর্টম করে না অস্বীকার করে ওই হেডরে বিল দিয়া গেছে আমাদের একদিন আমরা তোমার জবাব দিবা তুমি রক্ত নিছে একটা রক্ত নিছে ওরা কইছে কইলে তার ডাক দিল কি তাই আইন না রক্ত দিল কি তা করতেছে কো আপনি রক্তের রিপোর্ট আনলে তো আপনি রোগীর চিকিৎসা করব রক্তের রিপোর্ট দিব 3টার সময় তোলে তো এই সমস্ত চিকিৎসা করলে তো না এখন তো আপনার এর আগে রোগীটারে দেখবে তোলে তো এর আগে রোগীটা তারা দেখছে না ডাক্তারে দেখছে না এই রোগীরা সব মারা গেছে আমি লাস্ট আমি বলে সিনে দিছে বড় তুই তারা ডাক্তার দৌড়াদৌড়ি করে আয়া তোরছে ভাই গেছ তোরা কো আমি গেছলাম আচ্ছা কি সামনে স্যার তোরা কো গেছে গা ভাবিয়া সরকার গেছে গা কইছে ভাবিয়া সরকার গেছে গা তিনটা আগেছিল পরে গেছে খেয়ার প্রথম ভর্তি করেছে বলতে আমার আগে ভুলে গেছে আমার কই আমি দৌড়ে গেছি গেছে বলতে যুক্ত তো দেবই না তারা তো যুক্ত না একজনের পরে একজন একটা কইছে আমার কইতাছে ওষুধ লেখছে একটা ওই গেছের ভাই ওষুধ একটা লেখছে আর রক্তের রিপোর্টটা 7 নম্বর আমার কইছে আমি দিয়েছি রক্তের রিপোর্টটা দিয়ে আমি রক্তের দিয়েছে তারা বাইকিরা তারা স্কুল স্টুডেন্ট আছে না কত ওই তো শিখতে পারে আয় না স্কুল স্টুডেন্ট না তারা ব্যাক করে দিছে আমি দেখতেছি তো বিদ্যা স্কুল সাদা একটা ইয়ে তারা এই বিদ্যা স্কুলের ইয়ে আছে আমার দিছে বলা আমার একটা ওষুধ লিখে দিছে বলা আমি আগে ওষুধটা আগে রক্ত দিয়েছি 7 নম্বর দিয়েছি পরীক্ষাটা ইয়ে করে দিয়েছি কি তাহলে কইছে 2 থেকে আমি একটা সময় গেছিলাম কি তাহলে কইছে 2 থেকে আড়াই ঘন্টা পরে তো একটা হলে 3টা বা 3:30 ঠিক আছে না আর 2 থেকে আড়াই ঘন্টা পরে এবং ওষুধ আনছি ওষুধ আনিয়ে দিয়া তারা দিয়ে ওষুধ ফাইল লাগছে গ্যাসে ফাইল নাকি আমি তো বুঝতাম দিয়ে লাগছে ফাইল না দিয়েছি দিয়ে বলা এরপর আমি ওষুধটা দিয়ে সেটা আমি কয়েছি এই রক্তের রিপোর্টটা পাবে মাত্রা দিয়েছি বুঝি তো 3টা 3:30 সময় এই রক্তের ফাইলটা লয়ে আর রক্তের রিপোর্টটা লয়ে যাও এবার কইছে তারা দেখবো কি তার রক্তটা দেখি কি এবার কিন্তু এবার দেখবো এবার আমি বাইতে বসে বাইতে আমি সামনে কইরা একটু শুকছি বলতে ওই আমার ফোন করছে আমার স্ত্রী কি ফোন করছে মানে ওই যে তো বাতি মারা গেছে তো আমি এবারে আবার ধরে গেছি আমার ইঞ্জেকশন দিছে কইছে মায়া আসলে কোনো প্রোটিন এবারে ইঞ্জেকশন দিছে আমি কইছে কোনো দুটো মহিলা আসলো পাবে মা আসলো তুমি আসলো কইছে কোনো দুটো আসলো আর হে পরে গেছে ভাই পরে গেছে কইছে কোনো প্রবলেম নাই মায়া তাহলে আমি রোগী আমি দেখেছি বালা আমি দেখেছি তো সবটু খুলছে আমি পুরো দেখেছি আমি নিজে আসলো আমি দেখেছি পুরা পুরা আচ্ছা ডাক্তার মানে তো ঘুমাই দিছে 11টার সময় একটা সুস্থ অসুস্থ ঘুমাই দিছে দেখছি এই জায়গা 2টার সময় এদ হচ্ছে তাহলে আর একটা লোক আমি রোগী মারা গেছে এর আগে যদি আমার রোগীটারে ডাক্তার আমি দেখি ডাক্তার ভিতরে আসলো তাই তো আসলো বাইরে নিষ্ঠা আসলো ডাক্তার
সবার দিক কিন্তু রুলস বাবা আইব কি এর আগে শুধু আমার রুগীটা জিবি রেফার করতে হাবাই না রেফার করতে বাইরে গেছে ইমার্জেন্সি গেছে যদি ইমার্জেন্সি যদি করতো বাইরে নিতে হেরা রেফার করে দিত তারা কইতো বলে এরা চিকিৎসা বুঝুনি তারা যদি কইতো আমরা চিকিৎসা নাই তাহলে আমরা নিতাম ডাক্তার আইছে ওদের এখানেও চিকিৎসা আছে, দেখে নাই আর কি ভালোভাবে। রুলস ভাবে এমন কোন স্কুলে মেয়েটা কোনো ভুল রইছে এটা নাই, মানে আগে ইমার্জেন্সি এটা নাই। রুলস ভাবে আয়া দেখতে এটা দেখছ না, বুঝছো না? রুলস ভাবে আয়া দেখছ কি দেখছ না রিপোর্ট নিয়ে গেছে বলে এমন জায়গা আইবরে এটা আগে করছে না। দেখছ না না তো ঠিকই, তা তো ঠিকই। তাইলে আমার একটা রিকোয়েস্ট, কোনো ডাক্তার যাতে কোনো সরকারি হাসপাতাল মোবাইল নিয়ে না প্রবেশ করতে পারে, এটাই আমার দাবি। ঠিক আছে। আর যারা যারা আছে স্টাফ নার্স রুগী লয়ে গেলে হেল্প করতে হইব। কেরে বাড়ির লোকের কোনো শক্তি দেয় না, হের সেন্স দেয় না যে রুগীটারে দুইটা সিটে উড়াইব। তাইলে তারা কি লিখে বয়ে রইছে হেল্প না করলে? আমি শুধু এর দূরই চাই। এই বটতলা শহর নদীর পারে শ্মশান সংলগ্ন পাড়াতে গত পরশুদিন এখানে রামকৃষ্ণ একটা স্কুলের একটা ছাত্রী, এই বাড়িরই নবম শ্রেণীর ছাত্রী, এই বাড়িরই মেয়ে হঠাৎ অসুস্থ হয়েছিল স্কুলে, তারপর আইজিএম হসপিটালে ভর্তি করায়। এখানে মা, দাদু, আরও প্রতিবেশী যারা তখন এই মেয়েটাকে নিয়ে হাসপাতালে যান তার চিকিৎসার জন্য, শুশ্রূষার জন্য, তাদের সকলের অভিযোগ হলো হাসপাতালে দীর্ঘক্ষণ ধরে এই মেয়ের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা গ্রহণই করেননি তখনকার কর্তব্যরত চিকিৎসকরা। যে কারণে এই অবহেলার কারণে অকালে এই যে ফুটফুটে মেয়েটার জীবন দিক নেমে গেছে। তো এগুলো সরাসরি তাদের কাছে জানতে ঘটনাটা কেন এরকম হলো আমরা আজকে এসেছি। এবং এখানে এই মেয়েটার মাও অভিযোগ করছিলেন, মা তো ছিল সাথে, যে বলছে যে না ডাক্তার মহোদয়রা মোবাইল নিয়ে ব্যস্ত, একটা ইমার্জেন্সি রোগী সেন্সলেস হয়ে যাচ্ছে, দাঁড়াতে পারছে না, কিন্তু তাকে একটু দেখভাল করবে, কিছু ওষুধপত্র দেবে, এরকম কোনো যত্ন আত্মিক কিছুই করেনি। অর্থাৎ সম্পূর্ণভাবে তাদের অবহেলার কারণে একটা বাচ্চা মেয়ের জীবন নিভে গেল। এবং মার আরতি যে এরকম যাতে আর কখনো না হয়, ডিউটিরত ডাক্তাররা যাতে এইভাবে তাদের ডিউটির সময়তে অবহেলা না করেন, অযথা মোবাইলে কথা বলে বা অন্য কিছু করে সময় নষ্ট না করে এইভাবে রোগীদের জীবন শেষ না করেন, এই কথাগুলো বলেছেন। তো আমরা বলেছি ওনাদেরকে, ঠিক আছে আমরা এই দপ্তরের উচ্চ আধিকারিকের কাছে আমরা জানাবো এবং এ বিষয়ে কেন এরকম ঘটনা ঘটলো। কারণ এই 14-15 বছরের মেয়ে তো হঠাৎ এরকম অসুস্থ হতেই পারে, এতে এইভাবে 2-3 ঘন্টার মধ্যে মারা যাওয়ার কথা না, কিন্তু এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এটার জন্য পুনরাবৃত্তি না হয়। রুগীরা মরলে আর তো দিবেন, টাইম হলে তো ঢুকতেন দিবেন। হ্যাঁ, এটা একটা কথা। বাতলে না আমরা ওনার বাচ্চার মার কথা আমরা জানাবো সরকারের কাছে। তইলে কিছুদিন আগে আমার নাতিনের লগে ভর্তি আরেকটা আসলো, এই একটা বাচ্চা মায়া দিয়ে রাখছে রুগীটার লগে। বাচ্চা মায়া পারে না আমার আগে তুই তো ওই পয়সা গেছে গা, ওই মায়াটা আমার কিছু লাগতো না, আমার কিছু লাগতো না। আমি শুধু একটু কোনো ডাক্তার যাতে মোবাইল নিয়ে হাসপাতাল না থাকে, কোনো ডাক্তার যাতে না থাকে। আর মোবাইলে আমার তারা মোবাইলে ব্যস্ত, মোবাইলে না দেখতো আমার মেয়ের দেখতো, আমার মেয়েরা যে সুস্থ হইতো। তোরা না বললে আমার মেয়ের রেফার করে দিতি, আমি আইএলএস লিয়ে দিলে মিলে, আমি ভিক্ষা করে আমার মেয়ে সুস্থ হলো মিলে। আমার মেয়ে সব নর্মাল আসলো, তাইলে কে লিগা মরছে, কে লিগা মরছে, তোরা কে লিগা বইছে মোবাইল টিপতি। আমি এত ইমার্জেন্সি রোগীরা লয়ে গেছি, এতলা স্টাফ না একটা ধরছে না আমার রোগীরা, বলে তারা কি পারবো নি 2জন মহিলা রোগীরা আলগে দিত। তাইলে কে লিগা সরকার কে লিগা তারা রেটিয়া দেয়, কে লিগা রাখছে
হ্যাঁ কি লিখে রাখতে দিয়ে দেয়া হ্যাঁ সাধারণ মানুষ নিয়ে বই দিত কোন তাহলে তারা হেল্প করবো মানুষের কে মানুষের মানুষ মরে জায়গা মানুষ ধরে না কেউ এটা তো ইমার্জেন্সি আছে তাহলে কি লিখিয়া হাসপাতাল কি লিখিয়া ইমার্জেন্সি দেখবো পরে এটা তারা রে পয়সা দিয়ে বইছে না কিটা কত পয়সা দিলে মোবাইল টিপতো মোবাইল টিপ পাঠিয়ে আনি তো হাজারা বাজারে রোগী মরে যেতে থাকা আমার এত বড় মায়েরা মরে গেছে আমার অনেক মায়ের আইনে দিতে পারবো নি আমার মায়ের আইনে দিতে পারবো আমার অনেকতে কিচ্ছু লাগতো না আমি কিচ্ছু চাই না আমি শুধু চাই কোনো আপনি মেয়ে তো পাইতেন না হাসপাতাল যাতে এরকম নামও নাই কোনো নার্স কোনো ডাক্তারে মোবাইল নিয়ে না যা মোবাইল নিয়ে হাসপাতাল জিবি ঢুকতে পারতো না কষ্ট কথা মোবাইলের কারণে আমার মানুষ মরতেছে আমার মেয়েরাও মরছে তারা কদর করছে না তারা যদি আমার মেয়েরা কদর করতে দিলে আমার মেয়েরা যে বেঁচে থাকে আমি এত কষ্ট করে পালছি কি বলবো, বলার আর কিছু নেই। যে ওয়ার্ড অফ ব্যাড মাউথ যাকে বলে, মানে একটা লিমিট থাকে, ইলেকশন আসবে ইলেকশন যাবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 2018 করে আমাদের ত্রিপুরা রাজ্যে যখন আমাদের সরকার আসলো আশীর্বাদ, এবং 2014-তে যখন উনি প্রধানমন্ত্রী রূপে উনি আসন গ্রহণ করলেন, তারপরে পুরো আমাদের যে পলিটিক্যাল যে বাতাবরণ সেটা কমপ্লিটলি কিন্তু চেঞ্জ করে দিয়েছে। সেই জায়গায় আমরা দেখেছি, এর আগেও আমরা দেখতাম যে একটা চায়ওয়ালার ছেলে এরকম একটা গরিব ফ্যামিলির থেকে প্রধানমন্ত্রী হয়েছে, সেটা কিন্তু এই যারা বিরোধী দলের কংগ্রেস এবং এই আরজেডি তারা কিন্তু এদের সহ্য হচ্ছিল, হজম হচ্ছিল। তো সেই জায়গায় আগেও বারবার নানা রকম কথা বলতো, কিন্তু এইবার ওনার মাকে নিয়ে, ওনার স্বর্গবাসী মাকে নিয়ে যে কথায় যেভাবে কথা বলল, সেটা আমার মনে হয় শুধু মানে বিহারের মানুষ না, সারা ভারতবর্ষের মানুষ কেউ এটাকে কোনো অবস্থায় সহ্য করবে। এবং আমরা তো নাই, এবং অত্যন্ত অশোভনীয় যে শব্দ ব্যবহার করেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, এটা কোনো কালচার হলো। এবং বিহারে আমি নিজেও ছিলাম, বিহারে আমি দেখেছি ওখানকার একটা সংস্কৃতি আছে, এবং বিহারে তো কোনো অবস্থায় সেটাকে মানবে না। এটা কী ধরনের কথা? ওনার পূজনীয়, ওনার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বর্গবাসী মাকে নিয়ে ওনাকে যেভাবে কথা বলেছে, সেটা কোনো অবস্থায় মানা যায় না। এর জন্য আমি বলবো, এর জন্য দায়ী এর কংগ্রেসের যিনি নেতা আমাদের রাহুল গান্ধী এবং আরজেডির যে নেতা, এবং ওনারা দুজনের যেভাবে উস্কাত তাদের কার্যকর্তাদের, আমি যেভাবে চলবো সেভাবেই কার্যকর্তারাও কিন্তু সেভাবে চলবে, এবং তারা যেভাবে ওনাদেরকে উত্তেজিত করেছে, তাদের কারণেই, তাদের ভাষাটাই মানে তাদের যে মনের কথা তাদের মাধ্যমে প্রকাশ হয়েছে। আমি এর তীব্র আমি এদের বিরুদ্ধে আমি কথা বলবো যে ওনারা ইমিডিয়েটলি যাতে এই কথাগুলোর জন্য মানে তাদের মাপ চাইতে হবে, এবং আমি বলবো যে আমরা ত্রিপুরাবাসীর তরফ থেকে এটাকে অত্যন্তভাবে নিন্দা করি। খেলাধুলা এবং ফিটনেসের ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে উৎসাহিত করব। সম্মান এবং বন্ধুত্বের অলিম্পিক মূল্যবোধকে আশ্বস্ত করার চেষ্টা করব। জয় হিন্দ। আমি শপথ নিচ্ছি, আমি নিজেকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী
এবং আবেগগতভাবে ভারসাম্যপূর্ণ করব। একটা বড় হাততালি সবাই মিলে একবার। In the year 1969 রাশিয়াতে আন্তর্জাতিক স্তরে প্রথম পুরস্কার পেয়েছিলেন এবং মন্টু দেবনাথ বলতে পারবে কোথায় বা কবে? স্যার এটা ঠিক মনে নেই, কিন্তু স্যার এখানেই আছে। ও, তার মানে তখন আমরা গেলে আমাদের নামও বলতে। চলো, ভেরি গুড। কি নাম তোমার? ঝর্ণা দেবনাথ। ঝর্ণা, একটা বড় হাততালি। তুমি পাচ্ছ একটা পুরস্কার। মঞ্চে চলে এসো। আরেকবার আমাদের সব মিনারদের জন্য। এই একটি হাত তুলে দেখি, তুমি বলো কি নাম তোমার? চট করে মাইক্রোফোন কোথায়? অনেক ধন্যবাদ সবাইকে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে গেস্ট অফ অনার হিসেবে রয়েছেন মাননীয় যার জন্ম 29 আগস্ট 1905 সালে উত্তরপ্রদেশের এলাহাবাদে ভারতবর্ষের তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় সহ 3 দিনের যে কর্মসূচি আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর শুটিং করা শুভম করোতি কল্যাণম আরোগ্যম ধনসম্পদা শত্রু আমরা উদযাপন করার অনুরোধ রাখছি। আপনারা জানেন যে সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছেন, পরিকাঠামো গঠন করতে পারি আমাদের এই রাজ্যে জাতীয় স্তরীয় খেলা যাতে এখানে অনুষ্ঠিত করতে পারি এবং ভবিষ্যতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চ্যাম্পিয়নশিপ যারা করবেন তাদেরকে আমরা পুরস্কৃত করব। আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক ট্র্যাক, ফিল্ড ট্র্যাক ইত্যাদি তৈরি করা হয়েছে। আমাদের সুইমিং পুল অলরেডি বাজারঘাটে আছে। এছাড়াও আমরা আগামীতে 8টি সিনথেটিক টার্ফের ব্যবস্থা করা হয়েছে ফুটবলের। এছাড়া হকি সিনথেটিক মাঠ। আমরা সবাই জানি যে আমার পূর্ববর্তী বক্তা দীপা কর্মকার এখানে উল্লেখ করে গেছেন যে আমরা কেন এই দিনটিকে বেছে নিয়েছি এবং ধ্যানচাঁদজির প্রতিকৃতিতে আমরা মাল্যদান করেই আমাদের এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। দেখুন, আমাদের যে মূল লক্ষ্য, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারতবর্ষের কথা বলা হয়েছে। বিকশিত সংকল্প যাত্রায় আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার যে খেলাধুলার মানকেও আরো উজ্জ্বলতর করে ভারতবর্ষের নামকে উজ্জ্বল করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের খেলাধুলার মানকে উন্নয়ন করাই হোক, পরিকাঠামো উন্নয়ন করাই হোক, সমস্ত ক্ষেত্রে অগ্রাধিকারের ভূমিকা নিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেই সংকল্প যাত্রায়
যে এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণের ক্ষেত্রে যে আমাদের এই স্পোর্টসের একটা ভূমিকা, বিরাট বড় ভূমিকা রয়েছে, তাকে গুরুত্ব দিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই জায়গাতে কাজ করছে। আমরা আজকে গর্বের সঙ্গে বলতে পারি সমস্ত ইভেন্টে আমরা অলিম্পিক গেম হোক, প্যারা অলিম্পিক হোক এবং বিভিন্ন যে কম্পিটিশনগুলি আছে সেখানে আমাদের যারা খেলোয়াড়রা তারা কৃতিত্বের সঙ্গে আমাদের ভারতের মানকে উজ্জ্বল করার একটা প্রয়াস করছে। এবং খেলো ইন্ডিয়া, বিশেষ করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বের সরকার এই খেলো ইন্ডিয়ার উপর আমাদের প্লেয়ারের গুণগত মানকে উজ্জ্বল করা এবং তাকে একটা জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার জন্য এই খেলো ইন্ডিয়ার উনি প্রজেক্ট চালু করেছিলেন, আমার এখনো মনে আছে। এবং আমাদের এই রাজ্যেও এই খেলাধুলার মানকে আরো উজ্জ্বলতর করার জন্য পরিকাঠামো উন্নয়ন, প্লেয়ারদের সুরক্ষা এবং প্লেয়ারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট তাদেরকে উৎসাহিত করার জন্য অক্লান্ত প্রয়াস করছেন। তার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত রয়েছেন, তার জন্য আমি ওনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব সরকার, আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, কাজেই স্পোর্টসের প্রতি ওনারও একটা দুর্বলতা রয়েছে। পরিকাঠামো উন্নয়ন, শুধু পরিকাঠামো উন্নয়ন নয়, খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন প্রতিযোগিতা, তাদের মধ্যে উৎসাহ বর্ধন করার জন্য আমাদের সরকার সেই প্রচেষ্টা করছে। আমি যেহেতু পার্লামেন্টে রয়েছি, আমরা জানি যে আমাদের এই যারা প্লেয়াররা রয়েছে তাদের স্বাধীনতা এবং তারা যাতে আরো বেশি করে সুযোগ নিতে পারে, তার জন্য গত মনসুন সেশনে পার্লামেন্টে যে স্পোর্টস অ্যামেন্ডমেন্ট বিল 2025 সেখানে রাখা হয়েছে এবং আরো একটা স্পোর্টস রিলেটেড আরেকটা বিল সেখানে রাখা হয়েছে, অ্যান্টি ডোপিং বিল সেখানে রাখা হয়েছে। মাননীয় যিনি আমাদের সর্বভারতীয়, যিনি আমাদের ক্রীড়ামন্ত্রী মনসুখ ভাই মান্ডাভিয়াজি সেই বিলগুলি নিয়ে সেদিন পার্লামেন্টে চর্চা করছিলেন এবং চর্চা করার সময় যে বিগত দিনগুলিতে এই খেলাকেও একটা খেলার যে প্লেয়ার তাদেরকেও প্রহসনের মাধ্যমে তাদের কিভাবে দাবিয়ে রাখা যায় তার একটা প্রয়াস সেখানে ছিল। এখন নতুন করে আমাদের এই বিল কার্যকর করার ফলে আমাদের স্পোর্টস বোর্ড সেখানে গঠন করা হবে। এতদিন কি ছিল, ফেডারেশনগুলি ছিল এবং ফেডারেশনের কোনো সমস্যা যদি নিরসন বা প্লেয়ারদের যদি কোনো অভাব অভিযোগ থাকতো, এই ফেডারেশন সেখানে নিষ্পত্তি করতে পারতো না। তার জন্য তাদেরকে কোর্টে মামলা সেগুলি জড়িয়ে থাকতে হতো। এবং আপনারা জানেন যে এই বিচার ব্যবস্থা একটা দীর্ঘমেয়াদী ব্যবস্থা, আর সেখানে প্লেয়াররা ধরুন আজকে এটা মামলা নথিভুক্ত হলো, তার বিচার আস্তে আস্তে অনেক দিন সময় চলে যায়, আর তার যে অপরচুনিটি, তার এই প্লেয়ারের যে সুযোগ সুবিধাগুলি সেগুলি থেকে বঞ্চিত হতো। এই বিলের আওতায় যখন আমাদের বোর্ড গঠন করা হবে, আর এই বোর্ডের মাধ্যমেই সমস্ত মামলার নিষ্পত্তি করার প্রয়াস সেখানে করা হবে এবং এই বোর্ড গঠিত যখন করা হবে তখন সেখানে এই ফেডারেশনগুলিতে যারা রয়েছেন ফেডারেশনগুলি থেকেও সেখানে প্রতিনিধি, 2 জন করে প্রতিনিধি সেখানে নেওয়া হবে। এবং এই বিলে উল্লেখ করা আছে যে মহিলাদের প্রায়োরিটি, মহিলাদের প্রায়োরিটি দিয়ে সেই বোর্ডগুলি গঠন করা হবে, সেই বোর্ড গঠন করা হবে। অ্যান্টি ডোপিং এজেন্সি, যারা প্লেয়াররা যারা এই অ্যান্টি ডোপিং এজেন্সিগুলি ছিল কিন্তু তাদের সেই নির্ধারণ করার ক্ষমতা ছিল না, তাদেরকে স্বায়ত্ত শাসনের ক্ষমতা দেওয়া হয়নি। এই বিলের অন্তর্গত হলে যে এই অ্যান্টি ডোপিং এজেন্সিগুলি
ইনভেস্টিগেশন করে তৎক্ষণাৎ যাতে রায় দিতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। সেই জায়গায় দীর্ঘদিন ধরে আমাদের এন্টি ডোপিং যদি কোনো কেস বা মামলা হতো যারা প্লেয়ারদের বিরুদ্ধে, তো তাদেরকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো। কিন্তু এখন এই অ্যান্টি ডোপিং এজেন্সিকে তার অধিক ক্ষমতা দেওয়ার ফলে যে বিল প্রডিউস করা হয়েছে, যে বিল রাখা হয়েছে, যে বিল পাস করা হয়েছে, তাতে স্পোর্টসে আরো যারা প্লেয়াররা যাতে দ্রুত সেই সমস্যার সমাধানগুলি করতে পারে তার ব্যবস্থা এই অ্যান্টি ডোপিং এজেন্সিকে আরো বেশি করে ক্ষমতা সেখানে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে স্পোর্টস শুধু পরিকাঠামো উন্নয়ন নয়, প্লেয়ারদের প্রতি সম্মান, প্লেয়াররা যাতে পরিকাঠামোকে কাজে লাগিয়ে তাদের স্কিল যাতে ডেভেলপ করতে পারে, তার যাতে ইভেন্ট যাতে সে সেই জায়গায় ভারতবর্ষের নামকে উজ্জ্বল করতে পারে, তার জন্য প্রয়াস করা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় আজকে দীপা কর্মকার আমাদের কাছে সোনার মেয়ে, আমরা গর্ব করে বলে থাকি। সারা ভারতবর্ষের মানুষ দীপা কর্মকার সম্পর্কে জানে। তো সেই রকম প্রত্যেক ইভেন্টে যাতে আমাদের এই রাজ্যের খেলোয়াড়রা যাতে সেই মান, গুণগত মান যাতে বৃদ্ধি করতে পারে সমস্ত ক্ষেত্রে, তার জন্য আমাদের রাজ্য সরকার প্রয়াস করছে। নিশ্চয়ই আমরা আগামী দিন এই ত্রিপুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা, আর এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের যারা প্লেয়ার, আগামী দিনের ভবিষ্যৎ, যারা আমাদের ভারতবর্ষকে পরিচালনা করবে, রিপ্রেজেন্ট করবে, আমাদের ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করবে, তো তাদের গুণগত মান এবং তাদের যে সুযোগ সুবিধা সেগুলি যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে তারা এই ত্রিপুরার মানকে আরো উজ্জ্বলতর করতে পারবে। তা আমি আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না। আমি সকলকে আবারও এই স্পোর্টস ডে উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, এবং আমি আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে সকলের অংশীদারিত্ব প্রয়োজন, এবং সকলে আমরা এই সরকারের সহযোগিতা করে এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করব, এই আহ্বানটুকু রেখে আমার আলোচনা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। প্রথম ভারতীয় জিমন্যাস্ট যিনি পদক জয় করেছেন আমাদের সবার প্রিয় দীপা কর্মকার 2014 তৈরি করেছি, সেখানে মধুসূদন সাহা যুব আবাস তৈরি হয়েছে, অনুরাব রায় আমরা পানিসাগর অ্যাথলেটিক ট্র্যাক বানিয়েছি। এই কথাগুলো বলার অর্থ হলো এই সরকারের যে আবেগ, এই সরকারের যে ভালোবাসা, এই সরকারের যে সম্মান, এটা খেলোয়াড়দের প্রতি এটা তার প্রমাণ করে, এবং খেলোয়াড়দের প্রতি সম্মান এটা প্রমাণ করে। আজকের এই ক্রীড়া দিবসে আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যারা ছাত্ররা এখানে আজ উপস্থিত হয়েছে তাদের কাছে আবারও আমি অনুরোধ করব, মন থেকে খেলাটাকে নিতে হবে, আরো কঠোর পরিশ্রম করতে হবে। এই যে সুনামধন্য খেলোয়াড় যারা আমাদের সামনে বসে আছেন, মন্টু দেবনাথ বা বিশ্বেশ্বর নন্দী বা কল্পনা দেবনাথ, আমরা ছোট রাজ্য হলেও আমাদের রাজ্যের কিন্তু সফলতা অনেকখানি। আমাদের রাজ্যে এরকম ছোট্ট রাজ্যে ভাবুন যারা এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। আজ মন্টু দেবনাথ আমাদের যিনি এখানে সামনে বসে আছেন, যিনি অর্জুন পুরস্কার পেয়েছেন, দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন, বিশ্বেশ্বর নন্দী, আমাদের দীপা কর্মকার পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন, কল্পনা দেবনাথ পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন, বা আমাদের সোমদেব পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। আমরা চাই তোমরা যারা আজ এই হলে আছো তোমরাও তাদের জায়গায় যাও, তোমরাও তাদের মতো এই ধরনের সম্মান অর্জন করো। তোমাদেরকেও আমরা অলিম্পিকে দেখতে চাই, তোমাদেরকেও আমরা এই ধরনের বড় টুর্নামেন্টে দেখতে চাই। তার জন্য সরকার তোমাদের সঙ্গে থাকবে, তোমাদেরকে সাপোর্ট করবে ফাইন্যান্সিয়ালি বিভিন্নভাবে। আমাদের সরকারের এতটুকু সাপোর্ট, আমরা আজকের দিনে আমরা কোচ নিচ্ছি বা পিআই যখনই নিচ্ছি, আমাদের এই সরকার কতটুকু খেলোয়াড়দেরকে সাপোর্ট করে, এটা প্রথমবার হবে। আমরা যখন পিআই এর জন্য অ্যাডভার্টাইজমেন্ট করছি, এটা আমরা এর আগেও একবার অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, ইন্টারভিউ হয়েছে, আমরা সেটা ক্যান্সেল করেছি, পরবর্তীতে সেটাকে সংশোধন করে আমরা আবার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি যে আমাদের মাঠে যারা খেলা করে, খেলার সঙ্গে যারা যুক্ত, তারা যেন সেই জবে অ্যাপ্লাই করতে পারে। তার জন্য তারা মাধ্যমিক পাস হলেও যদি সে রাজ্যভিত্তিক কোনো খেলাধুলায় কোনো মেডেল জয়ী হয়ে থাকে বা ন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করে তারা যেন ইন্টারভিউতে বসতে পারে, তার ব্যবস্থা আমরা করেছি। এই কাজটাতে বোঝা যায় যে এই সরকার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী কতটুকু খেলোয়াড়দের প্রতি তার ওনার ভালোবাসা, খেলোয়াড়দের প্রতি কতটুকু সম্মান, যে আমরা চাই মাঠে যারা সময় দিচ্ছে তারা আসুক।
আমার সঙ্গে কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হচ্ছিল, আমি বলছিলাম যে আমাদের রাজ্যের অনেক খেলোয়াড়রা যারা বহিরাজ্যে, আপনারা জানেন প্রতিষ্ঠা সামন্ত বা অস্মিতা বা আমাদের আরো অনেক ছেলেমেয়েরা বহিরাজ্যে গিয়ে বিভিন্ন সরকারি সার্ভিসে, পুলিশে তারা চাকরি করছে, রেলওয়েতে চাকরি করছে, সেখানে গিয়ে তারা খেলাধুলা করছে এবং তাদের সেই প্রফেশনে থেকে কিছু অর্থ আয় করছে। আমি বললাম যে আমাদের রাজ্য কেন করতে পারবে না? তিনি বললেন তুমি দেখো সেটাও আমরা করতে পারবো। আমাদের রাজ্য আমাদের পুলিশে বা অন্যান্য জায়গায় তাদেরকে আমরা কাজে যোগ দিয়ে তাদেরকে আর্থিক সাপোর্ট করা, তারা যেন আরো ভালো খেলাধুলায় যেতে পারে, তিনি রাজি হয়েছেন। তো এই যে কাজ করার একটা ইচ্ছা, এই যে কাজের, এই যে সরকার খেলার প্রতি যে এই ভালোবাসা, এতেই প্রমাণ করে যে আমরা বিকশিত ভারত শুধু বলা নয়, ইয়ং ইন্ডিয়া বলা নয়, যুব ভারতের কথা বলা নয়, তাদেরকে সম্মান করা, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প এটা। যাই হোক, আবারও আজকের এই জাতীয় ক্রীড়া দিবসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সবগুলো মিলিয়ে অনেকগুলো পুরস্কার পেয়েছে। ওকে দেওয়া হচ্ছে 50,000 টাকার চেক। পরিণীতা রায়, পরিণীতা চলে এসো। ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের কৃত্তিকা দত্ত, কৃত্তিকার জন্য আমাদের সবার শুভেচ্ছা এবং 1 লক্ষ টাকা। এরপর মঞ্চে আহ্বান জানাই শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ধৃতি দেবনাথ। ধৃতি মঞ্চে চলে এসো। শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমাদের বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে, সেখানেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেকগুলো খেলা অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত থাকবেন, সেখানেও আমরা অনুষ্ঠান করব। আজকের এই অনুষ্ঠানে মাননীয় বক্তা যিনি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, রাজীব ভট্টাচার্য মহোদয়, রাজ্যসভার সাংসদ, তিনি আলোচনা রেখেছেন। কালকেও তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং সাইকেল র্যালি যেটা হবে আমাদের, সেখানেও তিনি উপস্থিত থাকবেন। এত আমরা ওনাকে সাধুবাদ জানাই, উনি আমাদেরকে এই সহযোগিতা এবং আমাদের সঙ্গে থাকার জন্য। মঞ্চে উপস্থিত আছেন প্রদীপ কুমার চক্রবর্তী আইএস, আমাদের দপ্তরের সচিব, ওনার বক্তব্য আপনারা শুনেছেন। মঞ্চে উপস্থিত রয়েছেন পদ্মশ্রী ডাক্তার দীপা কর্মকার মহোদয়া, এবং সামনে আমার রয়েছেন যারা মন্টু দেবনাথ সহ অন্যান্য ক্রীড়াপ্রেমীরা রয়েছেন, এবং আমাদের এই খেল সংগঠনে যারা রয়েছেন, সুকান্ত ঘোষ মহোদয় রয়েছেন। আমরা আমাদের রাজ্যের ক্রীড়া পরিকাঠামো যেভাবে উন্নয়ন করছি এবং ক্রীড়া পরিকাঠামোর সাথে সাথে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে, অর্থাৎ আমাদের যারা খেলোয়াড়রা রয়েছে, তাদেরকে তাদের সুরক্ষা এবং তাদেরকে কোচিং করানো এবং তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করাও কিন্তু আমরা সেভাবে করে যাচ্ছি। আমরা আমাদের রাজ্যে অসংখ্য অগণিত ক্রীড়া পরিকাঠামো ইতিমধ্যে আমরা এই 5-6 বছরে আমরা যেগুলো তৈরি করেছি। বিগত বছরগুলি যদি দেখেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, আমাদের মাননীয় রাজীব ভট্টাচার্য বলেছেন তিনি একজন স্পোর্টসম্যান, এবং তিনি স্পোর্টসম্যান হওয়ার কারণে আমরা যে বিষয়গুলো সহযোগিতা পেয়েছি। আমাদের রাজ্যে আমাদের মাননীয় সচিব বলেছেন যে আমরা অনেকগুলো সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করেছি। আমরা আমাদের দপ্তর এবং আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর সহ আমরা 13খানা ফুটবল মাঠ ইতিমধ্যে সিনথেটিক ট্র্যাপ আমরা রেডি করেছি, যার মধ্যে প্রায় 11খানা মাঠ কমপ্লিট উদ্বোধন হয়েছে আমাদের রাজ্যে। এমন নয় শুধু আগরতলা শহর, একদম সাবরুম থেকে আপনারা ধর্মনগর অবধি বিভিন্ন আনাচে কানাচে আমরা এরকম 13খানা সিনথেটিক ফুটবল ট্র্যাপ আমরা তৈরি করেছি, এবং সেগুলোতে আজ খেলাধুলা করছে আমাদের গ্রামের ছেলেরা। 1খানা সিনথেটিক হকি মাঠ আপনারা বাধারঘাটে দেখেছেন হয়েছে, 2খানা সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক তৈরি হয়েছে, পানিসাগরে আন্তর্জাতিক মানের একটা সুইমিং পুল তৈরি করা হয়েছে, ধর্মনগরে তেলিয়ামুড়ায় ইনডোর হল কমপ্লিট হয়েছে, এছাড়াও কৈলাসহর উদয়পুর ইনডোর হলের কাজ চলছে। আমবাসাতে একটি যুব আবাস তৈরি হয়েছে, উদয়পুর এবং কৈলাসহরে যুব আবাসের কাজ শুরু হয়েছে। আমাদের এছাড়াও আমাদের রাজ্যে জাতীয় স্তরে টেনিস কোর্ট, ভলিবল কোর্ট, বাস্কেট কোর্ট, ব্যাডমিন্টন খেলার হল, এছাড়াও 20খানা ন্যাচারাল ঘাসের মাঠ আমরা ইতিমধ্যে তৈরি করছি আমাদের রাজ্যে, যেগুলো অনেকগুলো মাঠ ইতিমধ্যে কমপ্লিট। আপনারা ফটিকরায় জানেন একটা পপুলার মাঠ, বড় বড় ফুটবল টুর্নামেন্ট হয়, কিলাবাজার খুব ফেমাস ফুটবল খেলা হয় সেখানে, সেই মাঠ আমরা করছি। শ্রীরামপুর করছি, আমরা ডলুগাঁও মাঠ করছি, জুলাইবাড়ি মাঠ করছি, শান্তিবাজার মাঠ করছি, এরকম অনেকগুলো 20খানা প্রায় ন্যাচারাল ঘাসের মাঠ, মিনি গ্যালারি শো, সেগুলো আমরা কাজ হাত দিয়েছি এবং সেগুলো প্রায় আমরা কমপ্লিটের পথে অনেকগুলো মাঠ। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা পরিকাঠামো বা আর্থিক কারণে যেন তারা পিছিয়ে না যায়। আমাদের প্রায়োরিটি হচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়া এবং খেলোয়াড়দেরকে কোচিং করানো এবং তাদেরকে আর্থিক সাপোর্ট করানো। আমি আগেও বলেছি, আপনারা জানলে খুশি হবেন, এখানে এটা প্রথমবার আমাদের রাজ্যে
খেলোয়াড়দেরকে আমরা ইন্স্যুরেন্স বীমা করে দিয়েছি। আমাদের ছেলেমেয়েরা বাইরে যারা যায় তারা কোনো কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেলে অনেকগুলো খেলা রয়েছে, জুডো, জিমন্যাস্টিক, এই ধরনের যে খেলাগুলো, ক্যারাটে, এই ধরনের খেলাতে অনেক তাদের চোট লাগার সম্ভাবনা থাকে। তো সেই সমস্ত ক্ষেত্রে তাদেরকে যেন মাঠ থেকে সরে না যেতে হয় আর্থিক কারণে, তাদেরকে আমরা বীমার ব্যবস্থা করেছি। বিগত 7 বছরে আমাদের রাজ্যের কিন্তু অ্যাচিভমেন্টও যথেষ্ট। এখানে যারা পুরনো খেলোয়াড়রা আছেন তারাও জানেন, এবং আমাদের মঞ্চে যারা রয়েছেন তাদেরকে আমি বলতে চাই যে এই 7 বছর আমাদের রাজ্যের জন্য অনেকগুলো মেডেল, জাতীয় স্কুল ক্লাব প্রতিযোগিতায় বা খেলো ইন্ডিয়া জনজাতি খেলা বা 68 ন্যাশনাল যে গেম হয়েছে, এই জাতীয় স্তরের বিভিন্ন খেলায় আমরা ইতিমধ্যে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ মিলে প্রায় 168 জন খেলোয়াড় যারা পদক জিতেছে। এই হলে তারা উপস্থিত আছে 168 জন। এটা কিন্তু চারটিখানি কথা নয়, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আর এই এতগুলো মেডেল জিতেছে, যার মধ্যে 2024-25-এ আজকে যারা এখানে সম্বোধিত হবে, যারা আজকে এখান থেকে অর্থরাশি সম্মান পাবে, এরকম বয়স 16 জন এবং গার্লস 23 জন। আমি ধন্যবাদ জানাবো মঞ্চে যিনি আলোকিত করে বসে আছেন দীপা কর্মকার, তিনিও যেমন একজন মেয়ে, এরকমই এবারও আমরা যাদেরকে পুরস্কৃত করব সেখানে কিন্তু আমাদের 23 জন মহিলা মেয়েরা রয়েছে, যেখানে 16 জন মাত্র ছেলে। এটা আমাদেরকে গর্বান্বিত করে যে আমাদের ভারতের রাষ্ট্রপতি মহিলা, বিত্তমন্ত্রী মহিলা, এইরকম নয়। আমাদের রাজ্যে খেলাধুলায় তো মহিলাদের আর সম্মান, মহিলারা এত এগিয়ে, আমরা ছেলেরা যারা আছি আমাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ। আমরা যারা খেলাধুলায় আছি আমাদেরকে আরো একটু ভালো করতে হবে। আমরা ছেলেরা যারা আছি, আমাদের যারা এখানে খেলাধুলায় যারা সম্মান পাবে, এছাড়াও আমরা তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট করছি। কারণ আমাদের যারা খেলোয়াড়রা, এই নতুন খেলোয়াড়, তাদেরকে আমি বলবো আজকের এই দিনে, বিশেষ দিনে, যে আমাদের জন্য কিন্তু বড় চ্যালেঞ্জ। আমাদের সামনে যারা আছে তারা কিন্তু অনেক প্রতিভা, অনেক সুনাম অর্জন করেছে আমাদের দেশে। আমাদের সামনে যেমন আমরা যাদেরকে দেখি, আপনারা প্রথম এখানে এসে যে অনুষ্ঠানের নাম শুনতে পেলাম মন্টু দেবনাথের কথা, দিলীপ সিং, মন্টু দেবনাথ, কল্পনা দেবনাথ, বিশ্বেশ্বর নন্দী, এরকম অনেক খেলোয়াড়, শ্রীমতী লক্ষ্মিতা রিয়াং, এছাড়াও আমাদের শ্রীবাহাদুর ছেত্রী, এরকম অনেক খেলোয়াড়রা, মধুসূদন সাহা, এই ধরনের অনেক খেলোয়াড়রা যারা আমাদের রাজ্যকে, অরুণাভ রায়, যারা বিভিন্ন জাতীয় স্তরে কোচিং করিয়েছেন এবং জাতীয় স্তরে বিভিন্ন খেলার তারা নেতৃত্ব দিয়েছেন। তো এই সমস্ত খেলোয়াড়দের জায়গায় কিন্তু আমাদের যেতে হবে। নতুন খেলোয়াড় যারা আছে আজকের দিনে এই হলে কিন্তু অনেক নতুন খেলোয়াড় আছে যারা ভালো খেলছে। আমি আবারও বলবো, ভালো খেলছে, কিন্তু আরো ভালো খেলতে হবে। যেমন অস্মিতা দে, প্রিয়াঙ্কা দাস, রশ্মিতা চাকমা, কৃতিকা দত্ত, তানিয়া দাস, উমা বেগম, তানিয়া দে, শ্রীপর্ণা দেবনাথ, আরশিয়া, আরাধ্যা, রেমিকা, আপনারা জানেন রেমিকা রিয়াং ইতিমধ্যে পানিসাগর স্কুলের ফুটবল প্লেয়ার, যাকে জাতীয় দলে অর্থাৎ ভারতের যে ফুটবল টিম, সেই টিমে সিলেকশন করেছে, তাকে কোচিং এর জন্য নেওয়া হবে। অর্থাৎ হায়দ্রাবাদে 1-2 দিনের মধ্যে যাবে, পানিসাগর স্কুল থেকে জাতীয় দলে ফুটবল, জাতীয় দলে সে খেলার সুযোগ পেয়েছে। তো এই ধরনের খেলোয়াড় আমাদের রাজ্যে রয়েছে। আমরা চাই তারা এগিয়ে যান, তাদেরকে আমরা ফাইন্যান্সিয়ালি, এই যে আজকে যে সাপোর্টটা, এই সাপোর্টটা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে এই অর্থটাকেও বড় নয়, এই অর্থটা দিয়ে কিছু হবে না। কিন্তু আপনারা যারা ছাত্রছাত্রী যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, আপনারা রিয়েলাইজ করবেন যে হ্যাঁ, সরকার আপনার সঙ্গে আছে, সরকার আপনার পাশে আছে এবং সরকার আপনার জীবনটাকে স্পর্শ করছে। এটা বড় অ্যামাউন্ট নয়, কিন্তু আমাদের যে সাপোর্টটা, আমরা যে আপনাদের সঙ্গে আছি, এই খেলার প্রতি যে এই সরকারের যে মানবিক দৃষ্টিভঙ্গি বা মানুষের যে এই খেলোয়াড়দেরকে সাপোর্ট করার দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু আগে ছিল না। এটা প্রথমবার হয়েছে, শুধুমাত্র বলার জন্য নয়। আজকে নতুন ভারতে এই যে যুব ভারত, ইয়ং ইন্ডিয়া বলছি, এই ইয়ং ইন্ডিয়ার প্রতিনিধি কিন্তু এখানে সামনে বসে আছে। আর এই বিকশিত ভারতের যে স্বরূপটা, এটা কিন্তু আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা শুরু করেছি। আমরা আমাদের রাজ্যের যে ক্রীড়া পরিকাঠামোগুলো তৈরি করছি, এগুলো কিন্তু কোনো না কোনো খেলোয়াড়ের নামে, এগুলো আগে ছিল না কখনো। আপনারা যারা খেলোয়াড়রা আছেন এখানে, বরিষ্ঠ খেলোয়াড়রা যারা বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন এই দেশকে,
আপনারা বুকে হাত দিয়ে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, এর আগে একজন মুখ্যমন্ত্রী, একজন ক্রীড়ামন্ত্রী কোনোদিন বলেছে আমাদের খেলোয়াড়দেরকে সম্মান দেওয়ার জন্য? আমরা এখানে ফুটবল ময়দান বানিয়েছি বাদারঘাটে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের রাজ্যের খেলোয়াড় পুতুল ভট্টাচার্য একজন ফুটবল খেলোয়াড়, যিনি প্রাণ দিয়েছেন উমাকান্তের মাঠে ফুটবল খেলতে গিয়ে, বলছেন উনার নামে সেটা উৎসর্গিত করা হোক। কত বছর? 50 বছর পর। 50 বছর আগে তিনি প্রাণ দিয়েছেন উমাকান্তের মাঠে, 50 বছর পর আমরা উনাকে সম্মান দিয়েছি। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আমরা যারা সরকারের প্রতিনিধিত্ব করি আমাদের সেটা লজ্জা হওয়া চাই যে 50 বছর সময় লেগেছে একজন খেলোয়াড় যার নিজের জীবন আহুতি দিয়েছেন ফুটবল মাঠে, তাকে সম্মান জানাতে 50টা বছর সময় লেগেছে। 50 বছর পর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে ওই পুতুল ভট্টাচার্যের নামে মাঠ উৎসর্গিত করা হোক। আমাদের এখানে আপনারা জানেন আমরা অ্যাথলেটিক যে ট্র্যাক বানিয়েছি, অ্যাথলেটিক ট্র্যাক দেবভক্তি জমাতিয়ার নামে বানিয়েছি। এই যে খেলোয়াড়দের প্রতি সম্মান, এটা আমি বলছি না তাদেরকে বিশাল বড় কিছু দিয়েছে, কিন্তু যারা মাঠে ছিল, যারা মাঠের জন্য জীবনকে দিয়েছে, তাদের জন্য আজ মাঠ উৎসর্গিত করা হয়েছে। এরপর ত্রিপুরা স্পোর্টস স্কুলের নন্দিতা ভৌমিক। নন্দিতা চলে যে মেইনল্যান্ডের যদি না থাকে তো আমাদের কেন হবে না? তো 10,000 কোটি টাকার আমরা সেই দাবি আমরা রেখেছি। তো এই এশিয়ান ডেভেলপমেন্টের মাধ্যমে এই যে ত্রিপুরা আরবান অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেটাও আমরা বাস্তবায়নের জন্য চেষ্টা করছি। যে 12টা যে আমাদের বিভিন্ন পৌর সংস্থা আছে, যেমন খোয়াই, মোহনপুর এবং রানীর বাজার, বিশ্রামগঞ্জ, মেলাঘর, বিলোনিয়া, ধর্মনগর, কৈলাসহর, কুমারঘাট, উদয়পুর, অমরপুর এবং আমবাসায়, সেখানে যাতে জল সরবরাহের ব্যবস্থা প্রপারলি হয়, সড়ক যে রাস্তাঘাট যেখানে হয়, পয় প্রণালীর ব্যবস্থা নির্মাণ এবং অন্যান্য যেসব পরিকাঠামো তার ব্যবস্থা যেন সেখানে হয়। আমরা রাজ্যের, আপনারা সবাই জানেন, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়ে বাকি যে 19টা যে আমাদের মিউনিসিপ্যালিটি আছে এবং নগর পঞ্চায়েত আছে, সব মিলে 20টি, সেখানে GIS মাস্টার প্ল্যান আমরা কিন্তু তৈরি করেছি। আগরতলা শহরে মাস্টার প্ল্যান তৈরির কাজ প্রায় 70% শেষ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন, এই যে দুটো প্রজেক্ট আমরা নিয়েছি আপনারা সবাই জানেন, এবং 5 বছরে প্রায় 1,500 কোটি টাকা এর জন্য ধার্য করা হয়েছে এবং সেইভাবে কাজ হবে। এডিবির যে ব্যবস্থাপনায় ওনারা যে আমাদের সাহায্য করেছেন, মুখ্যমন্ত্রীর নগর উন্নয়ন প্রকল্প, সেখানেও প্রায় 530 কোটি টাকার যে কাজ সেখানে আমরা নিয়েছি। ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি আমরা সেটাকে করেছি। এখানে আমরা দেখেছি প্রায় 51 আমাদের যে ওয়ার্ড আছে, সেখানে কয়েকটা ওয়ার্ড তো তৎকালীন সময়ে তারাও করেছিল, আমাদের পুরাতন যে সরকার ছিল, কিন্তু আমরা এসে আমরা 3টা করেছি, ওদের সময় একটা বেস্টেড কারণে তারা করেছিল। তো ওখানে কিন্তু মিউনিসিপ্যালিটির যে সুযোগ সুবিধা সেটা কিন্তু পৌঁছায় না। তো আমরা ঠিক করেছি যে এই যে ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি আমরা করেছি, তাতে করে সেই সব জায়গায় যে আমাদের যে মিউনিসিপ্যালিটির যেসব সুযোগ সুবিধা কয়েকটা যে ওয়ার্ড পায় তারা কেন পাবে না, তো তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। স্যাটেলাইট টাউনশিপ আমাদের বিধানসভায় সেটা আমরা অলরেডি ঘোষণা দিয়েছিলাম যে আগরতলাতে, ধর্মনগর এবং উদয়পুরে স্যাটেলাইট টাউনশিপ হবে। কারণ টাউন আস্তে আস্তে করে আমাদের যে সিটিগুলো আছে সেখানে কিন্তু কনজেশন অনেক বেশি বেড়ে গেছে। তো একটু সাইডে যদি আমরা সেইভাবে যদি আমরা টাউনশিপ, যেমন ওয়েস্ট বেঙ্গলে কলকাতার কথা যদি বলি, সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু টাউনশিপ সেখানে তৈরি হচ্ছে। তো আমরা এখানেও সেইভাবে যাতে তৈরি হয় তার জন্য আমরা এটাকে বলবো আমরা উপনগরী, এবং সেখানে কিন্তু প্রকৃতপক্ষে প্রপার ওয়েতে একটা টাউন বলতে যেরকম হয় আমরা সেইভাবে তৈরির আমরা চিন্তা ভাবনা করছি। জায়গার আমরা খোঁজ করছি। আগরতলায় মোটামুটি একটা ডিসিশন হয়ে গেছে, ধর্মনগরে ওখানে আমি কথা বলেছি, সেখানেও ওরা জায়গার জন্য খোঁজ করছে। তাছাড়া আমাদের উদয়পুরেও সেই ব্যবস্থা করছে। আমরা সবার জন্য ঘর, এই যে বিষয় মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, এবং বিশেষ করে আরবান এরিয়াতে, তো সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এর জন্য আমাদের
দিল্লির থেকে কিন্তু প্রচণ্ডভাবে আমাদেরকে প্রশংসিত করেছে যে, এবং আমাদের পুরস্কারও দেওয়া হয়েছে। এর জন্য আমি যারা আমাদের ডিপার্টমেন্টে যুক্ত সমস্ত আধিকারিক থেকে শুরু করে সমস্ত কর্মচারীকে আমি ধন্যবাদ দেব। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর একটা আছে আপনার গ্রামীণ, কিন্তু শহরের কথা যেহেতু এখানে আছে, প্রায় 70,172টি গৃহ নির্মাণ অলরেডি সম্পন্ন হয়েছে। তার মধ্যে 2024-25 অর্থবর্ষে প্রায় 4,267টি গৃহের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। তো সেইভাবে কাজ চলছে এখানে। স্বচ্ছ ভারত মিশন শহরে এই আওতায় প্রায় 23,863 একটা ব্যক্তিগত শৌচাগার এবং যেটা কমিউনিটির যে শৌচাগার সেটা প্রায় 1,295টি নির্মিত হয়েছে। আগরতলার কাটাখাল আপনারা সবাই জানেন যে কাটাখাল এবং কালাপানি এবং যে আমাদের যে অন্যান্য আগরতলা শহরের যে ছোট ছোট যে ড্রেনগুলো আছে সেইগুলো আলটিমেটলি গিয়ে পড়ে গিয়ে আপনার আখাউড়াতে। তো ওখান থেকে কালকেও ওনাদের সাথে আমার কথা হয়েছিল, ওনাদের যে ইস্টার্ন কমিশনার আমার কাছে এসেছিলেন। এখান থেকে আমাদের যে জলটা সেখান থেকে যায়, সেখানে গিয়ে ওদের মধ্যে ওরা বারবার বলছে যে খুব ওখানে স্কিন ডিজিজ হচ্ছে ওই পারে। তো এর জন্য কি করা? তো আমি আধিকারিককে ডাকলাম ওনার সামনে, ডেকে বললাম যে আমি নিজেও সেখানে 2-1 বার গেছি। সেখানে আমরা যদিও এটাকে রিফাইন করে সেখানে সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে সেখানে যদি জলটা আমরা দেওয়ার, কিন্তু যে পরিমাণে সেই সিওয়েজ ট্রিটমেন্টের কয়েকটা পার্ট 1, 2, 3 ফিল্টার যাতে আরও বেটার হয় তার জন্য আমি বলেছি। এবং ওনাদের এরিয়াতেও আমরা গিয়ে ওনাদেরকেও, কারণ এখানে সিল্ট এত জমে গেছে যে জলটাই যেতে চায় না, আর ওনাদের মধ্যে একটা ক্ষোভের বিষয় আছে। তা ওনাদের সাথে আমি কথা বলেছি যে আমরা এই ব্যবস্থাটা করব এবং করাতে কোনো অসুবিধা নেই। আপনার যদি মনে করেন আপনার সদ ইচ্ছা আছে এবং প্রপারলি আমার জল আমার বাড়ির থেকে জল যাচ্ছে, আমি যদি চোখ বুঝে থাকি যে জলটা কোথায় যাবে, নোংরা ফেলবো, নোংরাটা কোথায় যাবে, দিস ইজ নট মাই জব আর দিস ইজ নট মাই কাপ অফ টি, এইরকম যদি চিন্তা ভাবনা আমাদের থাকে তাহলে কোনোদিন আমাদের শহর বা আমরা এই রাজ্যকে উন্নত মানের করতে পারবো না। তো এগুলো দেখতে হবে যে আমি যে জিনিসটা করছি আলটিমেটলি আমি সেটা আমার ঘরের ভিতরটা আমি ঠিক রাখলাম, আর বাইরে যাই হোক, এবং কমপ্লেনের সময় আবার নিজেরাই করি আমরা যে এখানে এরকম হচ্ছে তেমুক হচ্ছে। তো এগুলো কিন্তু আমাদের সবার মানে নাগরিক হিসাবে আমাদের কর্তব্য সেই বিষয়ে আমাদের চিন্তা করা। সরকার তো করছে, কিন্তু আমাদেরও সেই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। আগরতলার যে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট গতকাল কথা হয়েছে, এখন আমি আগাম বলছি না, আমি ওনাদেরকে বলেছি, কারণ আলটিমেটলি এই জলটা এখানে কালাপানির জল হোক, কাটাখালেরই হোক বা হাওড়ার আমাদের যে জল সেটা কিন্তু গিয়ে আলটিমেটলি যখন এই আখাউড়াতে গিয়ে পড়ে সেটা কিন্তু তিতাস নদীতে গিয়ে পড়ে। তো আমি ওনাদেরকে বললাম যে আমার তো তিতাস নদী সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে, কারণ এটা যদি আমরা নরসিংগড়ের কাছে আমরা যাই, নরসিংগড় থেকে একদম কাছে এই যে তিতাস নদী। তা আমি ওনাদেরকে বললাম যে আমাদের আগরতলা শহরের জন্য আমি প্রস্তাব রেখেছি। এখন বিরোধীরা যদি শুনে বলে উনি তো বড় বড় কথা বলেন, কাজের কিছুই হয় না, তো এই তো আরেক সমস্যা, কিছু বলাও যায় না, কিন্তু ওরা চেষ্টাও করবে না, কাউকে করতেও দেবে না। কিন্তু চেষ্টা যদি থাকে, কাক চেষ্টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সার্জারি করি, আমরা জানি যে কাক চেষ্টা যদি থাকে আর ইগল আইস থাকে আর ফিঙ্গার যদি আপনার লেডিস ফিঙ্গার থাকে, সার্জারি করলে তার রেজাল্ট পাওয়া যায়। তো আমরা ওই ধরনের মানুষ। তো আমি বললাম যে এই যে আপনার তিতাস নদীর যে জলটা সেটা যদি আগরতলার যে আমাদের 51টা যে ওয়ার্ড আছে তার জন্য এই জল আপনারা সাপ্লাই করতে পারবেন কিনা, জাস্ট আমি ওনাদেরকে একটা অফার দিলাম, যদি আপনারা রাজি থাকেন। এক এক সময় আমরা বলি যে আনন্দ, একটু আগে এখানে যে গান করছিল মেয়েরা, যে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। তো এক এক সময় মনে হয় যে ইচ্ছে থাকলে সব কিছুই সুন্দর করা যায়, আর জঙ্গলও অনেক সময় মঙ্গল হয়। এই জায়গা যারা এখানে পুরাতন বাসিন্দারা আছেন আমরা সবাই জানি, এখানে আগে শিয়াল থাকতো এই জায়গাটায়, এবং শিয়ালের উৎপাতে আমরাও থাকতে পারতাম না, আমাদের বাড়ি তো পাশেই। এখানে পুরো এটাকে বলবো একটা মরা গাঙের মতো ছিল এখানে, এবং এই মরা গাঙের যারা আশপাশে বসবাস করতো অনেকে কিন্তু এনক্রোচমেন্টের একটা প্রবণতা ছিল, সেই এনক্রোচমেন্টের বিষয়ও ছিল এখানে। তো ভাবতো দেশে তো কোনো আইন কানুন নেই, নিয়ে নেই, পরে দেখা যাবে। আমার তো যে বয়সে এখন যারা অনেকে বৃদ্ধ হয়ে গেছে তখন তো যৌবন ছিল,
তো ওনারা কিন্তু মনে করতো যে নিয়ে নিলেই হবে, কিন্তু আলটিমেটলি আইনের বেড়াজালে কেউ কিন্তু বাঁচতে পারবে না। তো সেটাকে আমাদের সরকার 2018 পরে যখন এটা ডিসিশন হলো যে টুডাকে আমরা নিয়োজিত করলাম, এবং টুডার মাধ্যমে এখানে এই ধরনের 3টা যে টাওয়ার এখানে তৈরি হয়েছে 48টা ফ্ল্যাটের, যখন এই সিদ্ধান্ত হলো অনেক বাধা, অনেক ভয় ভীতি, অনেক ধরনের ঘটনা কিন্তু হয়েছে, এবং সেইগুলোর পেছনেও কিন্তু একটা মানে বেস্টের একটা ইন্টারেস্ট ছিল। কিন্তু আজকে আমরা কি দেখছি, যে সাহস করে কোনো কিছু যদি আমরা করি, আমাদের সরকার যেহেতু ট্রান্সপারেন্সির সরকার, যে কোনো বিষয়ে আমরা যখন মনে করি যে আইনের মাধ্যমে এবং সাধারণ মানুষের সুবিধার্থে আমরা করব, তো সেটা কিন্তু আলটিমেটলি এটার ফল বা সুফল আমরা কিন্তু পাই। আজকে ঐকতান যে শান্তিপাড়া এলাকার এখানে এই ধরনের যারা এসছেন, আমি যারা দেখলাম কিছু কিছু লোক আছে যারা এখানেরই কোনো এক সময় বাসিন্দা, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ওনারা চাবি পেয়েছেন, এবং ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আধিকারিক থেকে শুরু করে কর্মচারীরাও আজকে এখানে বুকিং করেছেন। তো তারাও কিন্তু আজকে এই ফ্ল্যাটের মালিক হয়েছেন। খুব ভালো লাগছে যে এইরকম একটা সুন্দর চিন্তা ভাবনা আমরা করতে পারি। এখানে HIG, MIG এবং LIG, অর্থাৎ লোয়ার ইনকাম গ্রুপ, মিডল ইনকাম গ্রুপ, হায়ার ইনকাম গ্রুপ, তাদের জন্য এখানের এই ব্যবস্থাপনা। এবং আজকের যে এখানের যে চাবি দেওয়ার যে আজকে কার্যক্রম, বা যারা গ্রাহকরা আছেন তাদেরকে চাবি দেওয়ার যে হাতে তুলে দেওয়ার, অনেক দিন ধরে এটা আমরা ভাবছিলাম কবে হবে, শেষ পর্যন্ত সেটা হলো। আমি এর আগেও এখানে বিভিন্ন প্রোগ্রামে আমি এসেছিলাম, তো খবর নিয়েছিলাম এখানে কি অবস্থা আছে। 1-2টো ফ্ল্যাটও আমি দেখলাম, এবং আমার কাছে মনে হলো যে এইরকম আগরতলার একদম কেন্দ্রের মধ্যে এই ধরনের একটা ফ্ল্যাট যেভাবে টুডা করেছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব, টুডা কোম্পানিকে, এবং যারা এর বরাদ্দ পেয়েছেন তারাও চেষ্টা করেছেন যে তার স্ট্যান্ডার্ড মেনটেন করে, এবং যাতে করে আমাদের যে ভূমিকম্প প্রবণ এরিয়া আমরা সবাই জানি ত্রিপুরা, তো সেই জায়গায় ওই মাথায় রেখে ওনারা এই কাজটা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে উন্নয়ন ছাড়া আমাদের কোনো কথা হবে না। তো আমাদের ত্রিপুরা সরকারও সেই উন্নয়নের ধারা আমরা বজায় রেখেছি। আপনাদের শুনে খুশি হবেন যে আমাদের সরকার আজকে 7 বছর হয়ে গেল, বাকি আমি যদি আগের বছরগুলো বাদ দেই, এই জানুয়ারির থেকে এই অগাস্ট মাস পর্যন্ত বিভিন্ন প্রকল্প সারা ত্রিপুরাতে প্রায় 800 করোড়ের আমি প্রকল্পর উদ্বোধন করেছি, আর নয়তো ফাউন্ডেশন লে করেছি। দিস ইজ কল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, এবং আমাদের যিনি মার্গদর্শন করান সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি। এবং বিভিন্ন জায়গায় আমি যাই, মানুষ কিন্তু এখন যে সত্য, সুন্দর এবং বিরাজমান, এই কথাটা কিন্তু বাস্তব ক্ষেত্রেও কিন্তু সেটা হচ্ছে এখানে। এবং আমরা এখানে টুডার যে মেইন, আমরা যে টুডাকে আমরা ফর্ম করলাম, তার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে সুন্দর বিল্ডিং তারা তৈরি করে, বসবাস করার জন্য তার মানে সেই রকম ব্যবস্থা হয়, এবং মানুষ স্বপ্ন দেখে একটা ফ্ল্যাট কেন আমাদের হবে না। আগে আমরা যখন মানে ভাবতাম কি বাড়ি মানে একটা বাউন্ডারি থাকবে, বাউন্ডারির একটা একতলা বাড়ি। এখন একতলার বাড়ির তো আমি সাইড দিয়ে আর সেই বাউন্ডারির বাইরে আমি যেতে পারবো না, কিন্তু আকাশ খোলা। আকাশ যেহেতু খোলা, মানুষের যেহেতু পপুলেশনও বাড়ছে, তো আকাশের উপর তো আপনার সেখানে যাওয়ার ক্ষেত্রে তো কোনো বাধ্যবাধকতা নেই। আমরা সরকার আমরা ডিসিশন নিলাম, আগে তো 2তলা 3তলার পারমিশন পেতেও কষ্ট হতো, আর সেই জায়গায় এখন কিন্তু আমরা অনেক উপরতলা অবধি আমরা পারমিশন আমরা দিয়েছি। তার জন্য যা যা দরকার ক্যাবিনেটও ডিসিশন আমরা নিয়েছি, মানুষ এখন উপরে যেতে পারে, এবং তার জন্য যা নিয়ম প্রণালী তারও কিন্তু আমরা বিল্ডিং কনস্ট্রাকশনের যা যা দরকার সেগুলোও কিন্তু আমরা আমরা এই আমাদের যে ক্যাবিনেটে সেগুলো আমরা কিন্তু সেখানে আমরা সেটা করেছি সেখানে। তো মানুষের জন্য এখন সুবিধা হয়ে গেল যে আমি যদি উপরে আমি যেতে চাই উপরে যেতে পারে। এখানে আমাদের যে মেইন উদ্দেশ্য টুডার সেটা হচ্ছে যারা অর্থনৈতিকভাবে দুর্বল, যারা নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ আয় সম্পন্ন যারা পরিবার, তাদের জন্য যাতে পরিবেশ বান্ধব এবং মডার্নাইজ স্মার্ট একটা ফ্ল্যাট হয় এবং সাশ্রয়ী হয়,
সেইভাবে তাদেরকে বলা হয়েছে, সে তার উপর জোর দিয়ে তারা যেন এই কাজটা করে। আগরতলা শহরের এরকম আমি যা শুনলাম তখনই যখন এসছি, যে 48 যে এখানে টোটাল যে আমাদের এখানে ফ্ল্যাট হয়েছে, ইমিডিয়েটলি সেগুলো বুক হয়ে গেছে 48টা ফ্ল্যাট। কিন্তু আমাদের টুটার আরও কয়েকটা কুঞ্জবনের জায়গায় সেখানেও হচ্ছে, এখানেও অনেকগুলো ফ্ল্যাট এখনও বাকি আছে এবং সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে ফ্ল্যাটগুলো সেখানে হয়েছে। আমি আশা করি সেইগুলোও কিন্তু বুকিং হয়ে যাবে। এখন মানুষের কাছে খুব দূরত্ব কোনো ফ্যাক্টর না, যদি রাস্তাঘাট ঠিক থাকে। আমরা রাস্তা এত সুন্দর করে বানাচ্ছি যে মানুষের পক্ষে, এবং সেখানে গেলে আরও যে কোলাহল থেকে একটু দূরে থাকা যায়, তো সেইভাবে কাজ চলছে। ভগৎ সিংয়ের যে সংলগ্ন এলাকায় যে ফ্ল্যাট হচ্ছে সেখানে প্রায় 216টির মতো, এখানে তো 48টি, সেখানে প্রায় 216 ফ্ল্যাট সেখানে বানানো হয়েছে, প্রায় শেষের পথে। আগামী মার্চের মধ্যে সেটা সম্পন্ন হবে এবং সেখানে প্রায় 96 করোড় সেখানে খরচ করা হয়েছে। আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আমরা সবাই জানি যে আমাদের একটা মানে ক্যাপিং দেওয়া আছে, আমরা বেশি লোন আমরা নিতে পারবো না। তার জন্য বাইরের থেকে প্রায় 3 থেকে 4 হাজার 3 বছরের জন্য আমাদের উপর ক্যাপিং দেওয়া হয়েছে। বাইরের থেকে এক্সটার্নাল এডেড কোনো প্রজেক্ট বা যাই হোক তার লোন আমরা এর বেশি নিতে পারবো না। আমরা বলেছি আমাদের বহু ডেভেলপমেন্ট সমস্যা হয়, কারণ মেইনল্যান্ড, ভারতবর্ষের বহু মেইনল্যান্ড আছে সেখানে ক্যাপিং নেই। তো আমরা এখানে বলেছি যে মিনিমাম যখন আমাদের এখানে 22nd প্ল্যানারি সেশন হয় সেখানেও কিন্তু আমি এ বক্তব্য রেখেছি আমাদের যে ক্যাপিং সিস্টেমটা সেটা যেন, আগরতলা যে সাইনবোর্ডটা এখানে লাগানো আছে যে আই লাভ মাই ত্রিপুরা, সত্যি এটা ভালো লাগে শুনতে এবং অনেক নিজেকে মনে হয় ফিল গুড, এই অবস্থাটা আমাদের আসে। তো এটা একমাত্র আমরা সবাই মিলে কাজ করছি, তার জন্যই হচ্ছে। এখানে এমবিবি কলেজের লেক, সেখানে পর্যটন, আমরা চাইছি পর্যটন কেন্দ্র আরও বাড়ুক। এখানে মানুষ বাইরের থেকে ফুটফল যখন আসবে, আমাদের জিএসডিপি এখন, আমাদের জিএসডিপি আসামের পরে 2nd হাইয়েস্ট জিএসডিপি, এগুলো কিন্তু মানদণ্ড, এগুলোর থেকে বোঝা যায় আমাদের স্টেট ঠিকভাবে চলছে কিনা। 4th স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, আর নর্থ ইস্টের মধ্যে আমরা 2nd হাইয়েস্ট। এত কম বাজেটের মধ্যেও আমাদের কিন্তু প্রপার যেভাবে আমরা চলছি সেইভাবে, কারণ ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি। পার ক্যাপিটা ইনকাম যদি দেখি সিকিমের পরে, সিকিমের জানেন অবস্থা, ওখানকার ক্লাইমেটের যে অবস্থা, এখানে মানুষ প্রচুর ফুটফল হয়। তো পর্যটকদের আকৃষ্ট করার জন্য, যদিও আমাদের এখন 2nd হাইয়েস্ট সিকিমের পরে পার ক্যাপিটা ইনকাম, আগামী দিন ওনাদেরকে আমাদের পার হতে হবে বা ছুঁতে হবে। সেটা একমাত্র সম্ভব হবে যদি এই ধরনের যে এমবিবি লেকটিকে আমরা যেভাবে এখন সুন্দরভাবে গড়ে তুলছি, এর মধ্যে এটার ইনোগ্রেশন হবে। তাছাড়া আপনারা দেখেছেন যে হাওড়া নদীর যে 99 করোড়, প্রায় 100 করোড় ধরুন, সে হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন। আমরা চাইছি এটাও হবে, এটাকে আরও এক্সটেনশন করে আরও যাতে আরও পেছনে যাওয়া যায় একদম মেইন জায়গায়, তাহলে দেখতেও সুন্দর লাগবে। ইচ্ছা আছে, আমরা দিল্লির সাথে কথা বলছি, তো সেটাও কিছুদিনের মধ্যে, যে ওভারব্রিজও একটা করা হয়েছে, যারা সকালবেলা হাঁটবে বা কেউ মনোরমের জন্য দৃশ্য দেখার জন্য। তো ত্রিপুরার আস্তে আস্তে করে আমরা ডেভেলপমেন্টের দিকে আমরা যাচ্ছি। আমরা এরপরে যদি এটা হয় তাহলে আমরা কাঠাখালের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব, সেই কথাগুলো আমাদের মাঝে আছে। আপনারা অনেকে বলছেন যে ত্রিপুরা ডেভেলপমেন্ট হয় না, ডেভেলপমেন্ট নেই। কোথায় ডেভেলপমেন্ট? প্রায় বিধানসভার মধ্যে বলে ডেভেলপমেন্ট, ওনাদের চোখে ডেভেলপমেন্ট দেখবেন না। ওই ফটো তুলে ওই কোথায় অজগায়ে কোনো রাস্তা খারাপ বা কোনো জায়গায় রাস্তা খারাপ নষ্ট হয়ে গেছে সেটা থেকে বলবে যে ডেভেলপ, দেখুন কি অবস্থা ত্রিপুরা। আরে সার্বিক দেখতে হবে আপনাদের, আপনাদের সময় কি ছিল আর আমাদের সময় কি হয়েছিল। প্রায় 900 কিলোমিটারের উপরে এখন আমাদের ন্যাশনাল হাইওয়ের রাস্তা এখন তৈরি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় প্রায় 4000 থেকে 5000 কিলোমিটার হয়েছে অলরেডি। তো এগুলো চলছে এখানে, হবে আমরা জানি। আমাদের এখানে মাত্র 4 মান্থস ইউ ক্যান ডু ওয়ার্ক, 4 মাসের বেশি কাজ করতে পারবেন না আপনারা। তো সেই জায়গায় আমরা ওয়েট করছি যে বৃষ্টিটা কমলে যেখানে যেখানে নষ্ট হবে, আর এটা এই ধরনেরই সিজন এখানে চলে, পুজোর ঠিক আগ মুহূর্তে কাজ শুরু হয়ে যাবে সব জায়গায়, সেগুলো আমরা করব। এবং আগামী দিন এই যে আমরা এখানে মেরে আমরা, আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবর পেয়েছেন যে ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন যে রিং রোড আমাদের আগরতলা শহরের হচ্ছে, একটা লেম্বুচড়ার থেকে যাবে আপনার খয়ারপুর, এবং লেম্বুচড়ার থেকে আপনার লঙ্কামোড়া হয়ে সেটা রামনগর হয়ে সেটা যাবে আপনার এই বাইপাসের এখানে। তারপর আপনার এখানে যে আমরা প্রায় 16 তলা
যে পেন্ডুলাম আমরা জীবনেও কোনোদিন শুনিনি, আমি জানি না আপনারা শুনেছেন কেন, পেন্ডুলাম বিল্ডিং 16 তলা আমরা বানাচ্ছি। 8.5 যে আমাদের সিসমিক জোন, সেখানে গোর্খাবস্তিতে আমরা তৈরি করছি, অনেকটা উপরে উঠে গেছে। সেখানে পেন্ডুলাম মুভমেন্ট, যেখানে যদি 8.5 রিক্টার স্কেলে যদি ভাইব্রেশনও হয়, সেখানে যদি ভূমিকম্প হয়, সেটা কিন্তু এরকম নড়বে কিন্তু ভাঙবে না। এই যে টেকনোলজি, ক্যালিফোর্নিয়ার টেকনোলজি আমরা ব্যবহার করছি, ভারতবর্ষের এক বা দুটো, ইফ আই এম নট রং, সেই টেকনোলজি আমরা ব্যবহার করছি। আমাদের মোটর স্ট্যান্ডে যে নতুন এখানে মাল্টি লেয়ার কার পার্কিং হচ্ছে, সেখানের নতুন আরেকটা এখানে স্টার হোটেল হচ্ছে, এটা হলে কীরকম হবে। এখানে আমাদের রিং রোড হচ্ছে, আমাদের পুষ্পবন্ত প্যালেসে 5 স্টার হোটেল আমরা তুলছি। ভারতবর্ষের মধ্যে প্রথম ত্রিপুরার সাথে গভর্নমেন্টের সাথে কেউ টাটা গ্রুপের তারা আমাদের সাথে মুভ করেছে। অন্যান্য জায়গায় মহারাজাদের ফ্যামিলি ওদের সাথে আমরা করেছে, সেখানে প্রায় 100টার মতো সেখানে রুম হবে এবং রাজকীয় স্টাইলের এক্সক্লুসিভ 4টা রুম আছে, রাজকীয় স্টাইলের হবে। বাকি 96টা নর্মাল যেরকম থাকবে সেটিও মানে রয়্যাল যে রয়্যালের যে তাদের যে ফিঙ্গার, যদি আপনার লেডিস ফিঙ্গার থাকে, সার্জারি করলে তার রেজাল্ট পাওয়া যায়। তো আমরা ওই ধরনের মানুষ। তো আমি বললাম যে এই যে আপনার তিতাস নদীর যে জলটা, সেটা যদি আগরতলার যে আমাদের 51টা যে ওয়ার্ড আছে তার জন্য এই জল আপনারা সাপ্লাই করতে পারবেন কিনা, জাস্ট আমি ওনাদেরকে একটা অফার দিলাম। যদি আপনারা রাজি থাকেন, বলে এইভাবে তো কেউ কোনোদিন ভাবেনি। তো আমরা তো একবার ভেবেছিলাম গোমতীর থেকে এখানে জল আনবো, কিন্তু এখানে একদম কাছে। আমি জানি না এখানে তিতাস নদীর এই পারে আপনারা খুব বেড়েই নিয়ার ভাই, মানে নরসিংগড়ে গেলে আপনি হেঁটে হেঁটে নৌকা ঘাট পাবেন আপনি। সেখানে ওনারা বলছেন এটা ছোট ঘাট, ছোট জায়গা, আরও বড় নদী। সেখান থেকেও যদি আপনারা প্রপোজাল আমি দিলাম, আপনি কথা বলুন, এবং যদি হয় তাহলে আমরা দিল্লিতে কথা বলবো। কারণ এইভাবে করলে আমাদের আগরতলা শহরে এই জলের জন্য যে আয়রন মিশ্রিত জল, যে মাটির নিচ থেকে জল আনা, সেটা কিন্তু আমরা বেঁচে যাব। তো আইডিয়া আছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে একজন প্রতিটা মানুষ উই হ্যাভ টু ড্রিম, আর স্বপ্ন না দেখলে কোনো দিন কিছু হবে না। তো এটা আমাদের স্বপ্ন, চেষ্টা করছি, যদি হয় তো আমরাও বেঁচে যাব। যে জলটা আনবো হয়তোবা তারও আমরা যেমন ওনাদেরকে জন্য আমরা করছি, আমরাও যখন জলটা আসবে তার জন্য তার পরিশ্রিত করে সেইভাবে সুয়েজ ট্রিটমেন্ট করে বারবার 3বার যদি এরকম করা যায়, তো আগরতলা শহর জলের জন্য অন্ততপক্ষে এটা একটা ইতিহাস হয়ে থাকবে। এখন বলছি, দেখা যাক কি হয় আগামী দিন। আমরা এইভাবে চেষ্টা করছি। আমাদের সরকার সবসময় চিন্তা করে ঘুম থেকে উঠেই আজকে যে নিউ ডে, প্রতিদিন আমরা ঘুম থেকে উঠে সবসময় ভগবানকে আমরা প্রণাম করে আমরা বলি টুডে ইজ এ নিউ ডে। এই নতুন দিনে নতুন কিছু করার যে আমাদের সেই আপনারা ব্লেস করুন, ভগবানের যে প্রার্থনা করি নতুন কিছু করা যায় কিনা। তো সেইভাবে আমরা কাজ করছি। এখানে হেলথের বিষয়ে হোক, আমাদের এখানে যে রাস্তাঘাট, ন্যাশনাল হাইওয়ে হোক, রেলওয়ে হোক, এবং ইন্টারনেটেই হোক, এবং সমস্ত জায়গার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে ভাব এবং ওনার যে চিন্তা ভাবনা, সেইভাবে আমরা কাজ করছি। এখানে একটু আগে আরেকটা উদ্ঘাটন আমরা করে আসলাম, নতুন একটা মন্দির মাটির নিচে চলে গেছিল, সেটা মাটির নিচে। সেই মন্দিরকে আমরা নিউ টেকনোলজি ইউজ করে, এর আগেও তো অনেক সরকার ছিল, অনেক মিউনিসিপ্যাল ছিল এখানে, মিউনিসিপ্যালিটি, কেউ কিছু ভাবেনি, মানে দেখে চলে যেত। আমরা এটা ডিসিশন নিলাম, সেখানকার যারা জনসাধারণ আছে, লোকাল পিপল, তারা বলছিল যে এই মন্দিরের কাহিনী অনেক পুরনো, সেটাকে আপনারা যদি ওঠা, আরে এই মন্দির তো মাটির নিচে গেছে, কিন্তু নিউ টেকনোলজি ইউজ করে পুরো মন্দিরটাকে আমরা উপরে প্রায় 8 ফুট উপরে তুলে দিলাম, উইদাউট ব্রেকেজ অফ দ্যাট মন্দির। তো কালী মন্দির, সেখানে তার ইতিহাসও আছে, কত সুন্দর ইতিহাস, সেই সম্পর্কে আমি সেখানে বললাম। তো ইচ্ছা থাকলে সব সম্ভব। তো ইভেন কামানচমনির মধ্যে এখানে যারা পুরনো যারা ব্যক্তি আছে, আমাদের বাড়ির পাশেই সেই কামানচমনির পাশে যে একটা পুরনো আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডে আমরা দেখতাম যে এখানে 0 মাইল ফলক, আগে মাইল বলা হতো, মানে এখান থেকে যত ত্রিপুরার কত মাইল, সেটাই এখান থেকে কিন্তু শুরু হয়। তো এখন তো মাইল নেই, সেটা কিলোমিটার হয়েছে। আমার বর্তমান অবস্থার কারণে আমি বললাম যে এটা মাটির থেকে তুলতে হবে, কারণ নেক্সট জেনারেশন, আমি এখানে শিওর যারা নিউ জেনারেশন ওরা জানেই না যে এখানেও একটা মাইল ফলক হতে পারে। উঠালাম, প্লাস মহারাজা বি বিক্রম কিশোরকে আমরা সম্মান দিতে জানি, ওনারা তো সম্মান দেয়নি, ওনাদের কীর্তি যে রেখে গেছেন, এত স্কুল হোক, কলেজে হোক, রাস্তাঘাট, আমরা সম্মান দিই, কিন্তু উনাকে সম্মান দেওয়ার একমাত্র আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, আমরা সেটা দিয়েছি। উনার সেখানে আমরা মূর্তি কিন্তু প্রতিষ্ঠিত করেছি, যে কারণ উনি আধুনিক ত্রিপুরার
একজন রূপকার হিসাবে আমরা কিন্তু ওনাকে গণ্য করি। সেই কাজটা আমরা করেছি। 2025-26 অর্থবর্ষে প্রায় 96 কোটি টাকা খরচ করে এই যে এয়ারপোর্ট রোড, আমি যখন মুখ্যমন্ত্রী যখন হলাম প্রথমবার, সেখানে আমি দেখলাম যে এটার কাজটা কিন্তু একটু মানে সেইভাবে ঢিলে চলছিল। আমি কন্ট্রাক্টরকে ডাকলাম, কি কারণে এটা এরকম হবে। তো শেষ পর্যন্ত কন্ট্রাক্টরকে আমি বললাম, না তোমার দ্বারা হবে না, আমরা নতুন কন্ট্রাক্টর ইউজ করলাম। আপনারা দেখেছেন এর মধ্যে কত সুন্দর মানে সেই রাস্তাটা হয়েছে, 4 লেনের রাস্তা হচ্ছে। আমি আধিকারিকদের বললাম যখন মিটিং করলাম যে ওখানে যেহেতু এটা এন্ট্রি পয়েন্ট, আমাদের মুখ হচ্ছে সেখানে, এয়ারপোর্ট থেকে আসবে, সেখানে যদি লাইট গতানুগতিক লাইট আপনি দেবেন না, এমন লাইট দেবেন, দি বেস্ট লাইট দিতে হবে। তো ওনারা সেভাবে বলছেন ভিতরে লাইট থাকবে এবং এটা কিন্তু মানে মানে বিল্ড থাকে না, মানে ইজিলি এভার রেডি থাকে না, মানে এটাকে বানাতে হয়। তো এখন মানুষ যখন আসে বলে আগরতলা ত্রিপুরা এরকম হতে পারে, আমরা ভাবতেও পারি না। পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যদি বলি, আমরা দিল্লিতে আমরা পুরস্কৃত হয়েছে, আমি মিউনিসিপ্যালিটির যে কর্পোরেশন মহোদয়কে আমি মাননীয় মেয়র সাহেবকে ধন্যবাদ দেব, ওনাদের টিমকে আমি ধন্যবাদ দেব। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যে কোনো লোক বাইরের থেকে আসে বলছে এত পরিষ্কার যে সত্যি আমরা আনন্দিত। আমি নিজেও কিছুদিন আগে পাটনাতে আমি গিয়েছিলাম, আমাকে সেখানে ওরা ফেলিসিটেশন দিয়েছিল, আমাকে বলছিল পাটনা আর চিনতে পারবেন না, কিন্তু সেখানে যাওয়ার পরে মাত্র আমাদের 27,000 কোটি টাকা থেকে আমাদের বাজেট এবার বাড়িয়ে আমরা 32,000 কোটি টাকা করেছি। আর এখানে হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট, সেখানেও আমি দেখলাম হয়েছে সবই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সেরকম নেই। আমার তখন প্রাউড ফিল করি যে আমাদের আগরতলা, রিয়েলি আই লাভ আগরতলা, যে সাইনবোর্ডটা এখানে লাগানো আছে যে আই লাভ মাই ত্রিপুরা, সত্যি এটা ভালো লাগে শুনতে এবং অনেক নিজেকে মনে হয় ফিল গুড, এই অবস্থাটা আমাদের আসে। তো এটা একমাত্র আমরা সবাই মিলে কাজ করছি, তার জন্যই হচ্ছে। এখানে এমবিবি কলেজের লেক, সেখানে পর্যটন আমরা চাইছি, পর্যটন কেন্দ্র আরও বাড়ুক। এখানে মানুষ বাইরের থেকে ফুটফল যখন আসবে, আমাদের জিএসডিপি এখন আমাদের জিএসডিপি আসামের পরে সেকেন্ড হাইয়েস্ট জিএসডিপি, এগুলো কিন্তু মানদণ্ড। রয়্যালের যে তাদের যে ফিলিং, সেটা সেইভাবে ওনারা করবেন। আপনি শুনে অবাক হবেন, ওনারা আমাদের যা বললো, এই যে 4টা এক্সক্লুসিভ যে পুরনো যে আমাদের আছে, আমাদের রাজ্যপাল যেখানে থাকতেন পুষ্পবন্ত প্যালেস, সেখানে পুষ্পবন্ত প্যালেস আমরা সেখানে নাম দিচ্ছি সেটাকে রেখে। তো সেখানকার যে আমরা রেট্রোফিটিংয়ের জন্য রাজকীয় যেসব বিষয়গুলো ছিল সেইগুলোকে কিন্তু আমরা বজায় রেখেছি এবং তাকে রেখে ওনারা এই যে আউট অফ 100 4টা রুম করবেন, সেই রুমের এক একটার ভাড়া হবে 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকা, এইরকম আমাকে বললো। অর্থাৎ তাহলে এখানে কে আসবে? তো ওনাদের যে চেইন, সারা পৃথিবীর মধ্যে ওদের চেইন, ওনারা নিজেরা ফ্লাইট নিয়ে এখানে আসবেন। তো ত্রিপুরাতে যখন এই পুষ্পবন্ত প্যালেসে ওনারা থাকবেন, আমাদের ভারত ত্রিপুরার যারা এই মাণিক্য ডাইনেস্টি, ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতি, ত্রিপুরার যারা আমাদের যে 19টা জাতি গোষ্ঠী, আমাদের বাঙালি, মণিপুরি, তাদের সংস্কৃতি সম্পর্কে ওনারা জানবেন। এখানে বসে থাকবেন না, ওনারা যাবেন মা ত্রিপুরেশ্বরী মন্দিরে, আমাদের এই ঊনকোটিতে যাবেন, বিভিন্ন ছবি মোড়া যাবেন। তো বিভিন্ন জায়গায় যখন যাবেন, তো এখানে ফুটবলও বাড়বে এবং ত্রিপুরা সম্পর্কে সারা পৃথিবী, সারা ভারতবর্ষ জানবে। তো আপনারা ভাবুন যে আগামী দিনে যখন এইরকম একটা অবস্থা হবে, যে ত্রিপুরার চেহারাটা, আগরতলা শহরের চেহারা কি হবে। তো আমরা ডেভেলপমেন্টে বিশ্বাস করি, আমরা রাজনীতির থেকেও মানুষের সুযোগ সুবিধা যদি দিতে পারি, এর থেকে বড় রাজনীতি আর কিছু হয় না। আজকেও গতকাল আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, গ্রামীণ অর্থনীতি এত বেটার হয়েছে, প্রায় 720 কোটি টাকার উপরে, ইফ আই এম নট রং। সেখানে গ্রামীণ যারা মহিলারা আছেন তাদেরকে আমরা রিভলভিং ফান্ড আমরা দিয়েছি, তাছাড়াও ব্যাংকের মাধ্যমে আরও অনেক বেশি টাকা আমরা দিয়েছি এবং সেখানে দেখা গেছে প্রায় 1,08,000 আমাদের প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন যে লাখপতি দিদি, 1,08,000 লাখপতি দিদি আজকে সারা ত্রিপুরাতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা সেই অনুযায়ী প্রায় আমাদের যে টার্গেট 95% আমরা অলরেডি সেটাকে আমরা করতে পেরেছি। আমি আশা করি যে এই যে ফ্ল্যাট আপনারা পেয়েছেন সেটা
আপনারা ভালোভাবে এখানে থাকবেন, আপনারা ইউ আর ইন সেফ হ্যান্ড, আমি এতটুকু বলতে পারি। এই মনে একটা জায়গার মধ্যে আপনারা এসছেন, যারা এই অত্র এলাকার যারা আছেন। এবং আমি মাঝে মাঝে এক এক সময় দেখি, আমার কাছে মাঝে মাঝে খবর আসে যে ফ্ল্যাট যারা বিভিন্ন জায়গা, আজকে বিশেষ করে আমার কেন্দ্রে বিধানসভা, আমি প্রায়শ আমাদের মেয়র সাহেবের সাথে আমি কথা বলি যে বহু জায়গায় আমার বিধানসভা বিশেষ করে প্রচুর ফ্ল্যাট হচ্ছে। মাঝে মাঝে উল্টাপাল্টা খবর আমার কাছে আসে। আমি বলছি একটা যদি প্রপার আমার কাছে দিতে পারে যে কেউ এই ফ্ল্যাট কিনতে গিয়ে বা কেউ ফ্ল্যাটের জন্য কোনো রকম কিছু টাকা পয়সা চেয়েছে কিনা আমাকে প্রমাণস্বরূপ দেখাক, তারপরে আপনি দেখুন আমি কি করি। এই কালচার বহু বছর ধরে ছিল, এই কালচার আমরা কোনো অবস্থায় বরদাস্ত করব না। এবং আশা করি আপনাদের এখানে থাকাটা অত্যন্ত সুন্দর হবে। বাইরের থেকেও এসছেন অনেকে, আপনারা এই এলাকাবাসী হিসাবে, মুখ্যমন্ত্রী বাদ দিন, এলাকাবাসী হিসাবে আপনাদেরকে আমি সানন্দে আপনাদেরকে ওয়েলকাম করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। তারপর আমরা তুলে দেব একটি জোরে করতালি দিয়ে যায়। প্রতিটি চাবি তুলে দেওয়া হচ্ছে প্রথম গ্রাহক ডক্টর মমতা সাহার হাতে। তোলার এই প্রথম টাউনশিপ প্রজেক্ট আনন্দের মুহূর্ত। এই প্রকল্প নির্মাণের দায়িত্বে ছিল দিল্লি স্থিত একটি কনস্ট্রাকশন কোম্পানি, রামকৃষ্ণ কনস্ট্রাকশন কোম্পানি। তারপর আরেকজন গ্রাহক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী শ্রীমতী আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, শ্রীমতী মেঘা জহি, ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এছাড়াও উপস্থিত এই টাউনশিপের সঙ্গীত প্রচলনের মাধ্যমে আমি মাননীয় অতিথিদের মঞ্চের সামনে চলে আসি। মাননীয় চেয়ারপারসন সেন্ট্রাল জোন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন শ্রীমতী রত্না দত্ত মহাদয়া, সম্মানিত অতিথি মাননীয় মেয়র শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয়কে তার নিবেদন বক্তব্য আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন, পিডব্লিউডি দপ্তর এবং টুডার সকল ইঞ্জিনিয়ার ও কর্মীদের প্রতি আন্তরিক। এবং এই কাজের তত্ত্বাবধানে ছিলেন টুডার ইঞ্জিনিয়ারগণ, যাদের নিরলস প্রচেষ্টা এবং নিষ্ঠার মাধ্যমে আজকে এই প্রকল্পটি। সকলের প্রিয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত বিশেষ অফিসারবৃন্দ, স্থানীয় অধিবাসী এবং আজকের এই অনুষ্ঠানে আগত সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক। পরিস্থিতির উন্নতি হওয়ার পর টুডার পক্ষ থেকে দ্রুত গতিতে কাজ সম্পন্ন করার প্রয়াস নেওয়া হয় এবং আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ফ্ল্যাট গ্রাহকদের হাতে ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি তথা টুডার পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে তিনটি প্রকল্পে মোট 48টি ফ্ল্যাট রয়েছে, যার মধ্যে 20টি ফ্ল্যাট এলআইজি ক্যাটাগরি, 16টি ফ্ল্যাট এমআই। এই তো বাড়ি পরশ রাগে চিত্র
ত্রিপুরা সরকারের অধীনস্থ ত্রিপুরা আরবান প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট অথরিটি তথা টুডার প্রথম আবাসন প্রকল্পে আজ উন্মোচন করছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সামন্ত। 24 ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য যাবতীয় আধুনিক সুবিধা রয়েছে। এই প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য নির্মিত, যার মধ্যে আধুনিক অগ্নি নির্বাপক সমস্ত ব্যবস্থা রয়েছে। এছাড়াও প্রতিটি ব্লকে 2টি করে লিফটের সুবিধা। জোরে করতালি হয়ে যায়। উপস্থিত সকল অতিথিকে আন্তরিকভাবে অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ মহোদয় আপনাকে। শুরু থেকেই বিভিন্ন ব্যাংকের সঙ্গে টুডার টাই আপ ছিল, যার মাধ্যমে বহু কাস্টমার এখানে হোম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল, কিন্তু আপনারা জানেন তখন কোভিড মহামারীর কারণে বেশ কিছু সময়ের জন্য আমাদের এই কাজেও তার প্রভাব পড়েছে। উপস্থিত আছেন, এই প্রকল্পে ফ্ল্যাট বুকিং করেছেন এবং আপনারা আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করেছেন, তাদের প্রতিও গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। सर क्या हुआ था बैंक में जो कंप्लेन आया? कंप्लेन जो आया था एक्चुअली क्या हुआ, कैशियर साहब जो था हमारा, उन लोगों से पेमेंट देने में गलती हो गई है। ठीक है, तो हम लोग ने सीसीटीवी का फुटेज का सब मंगवाया है। आने के बाद पता चल जाएगा क्या हुआ क्या नहीं हुआ। गलती तो हुआ है मगर उसको ठीक करके दे देंगे। अभी जो कंप्लेन आ रही है, जो किसी एक के अकाउंट से दूसरे एक पैसे निकाल, ऐसे थोड़ी आरबीआई के कोई गाइडलाइन है क्या? ऐसा नहीं है, ये गलती से मतलब मिस्टेक से हो गया, इसको ठीक करके हम लोग मतलब संशोधन करके दे देंगे। नेक्स्ट टाइम ट्राई करेंगे ऐसा गलती ना हो। कितनी बार हुआ ऐसे प्रॉब्लम? ऐसा प्रॉब्लम मेरा नोटिस पे 2 बार आया है। पेमेंट कितना था? पेमेंट 15,000 रुपये। दो बार कितना हुआ? 2 बार मतलब 70% 2 बार हुआ। 15,000 करके 2 बार होगा। मतलब फर्स्ट टाइम उनका बेटा नहीं, मतलब पापा के अकाउंट से बेटा ने पैसा उठा के लेके चले गए थे, तो वो सॉल्व हो गया। इस टाइम भी क्या हुआ वो आने के बाद पता चला। अच्छा, इस बैंक के खिलाफ और भी बहुत कंप्लेन है। 2 बजे के बाद काम नहीं हो रहे, ऐसे ऐसे कंप्लेन आ रही है, और बैंक की स्टाफ मिसबिहेव कर रही है। क्या 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 बताएंगे आप? 2 बजे के बाद काम नहीं हो रहा है, ये झूठ है, ये पूरा सच नहीं है। 2 बजे के बाद 6 बजे तक काम होता है। हर काम तो मतलब एक पर्टिकुलर काम की वजह से छोड़ के बाकी सब काम होता है 2 बजे के बाद। जो ये रूल है गाइडलाइन है उसके हिसाब से होता है। जैसे कैश 4 बजे तक होता है, बाकी काम 4 बजे से 5 बजे हमारा क्लोजिंग का काम होता है। इसके बाद हम लोग घर जाते हैं 6 बजे। कैशियर का नाम क्या है? कैशियर का नाम सूर्य कुमार साहब। कितने टाइम से वो इधर काम कर रही है? 2 साल हो गए, 2 साल से ज़्यादा। आपका नाम? मेरा नाम जी शंकर, ম্যানেজার ব্যাংকার। আপনার বিরুদ্ধে যে একটা অভিযোগ আসলো, একজনের অ্যাকাউন্ট থেকে অন্য আরেকজন টাকা তুললো, এই নিয়ে 2 বার এই অভিযোগটা আসলো, আপনি কি বলবেন? উদ্যোগ তো নিয়ে এসে তো উদ্যোগ তো সই আমি সিগনেচার দেখছি। হ্যাঁ, সিগনেচার 100% না মিললেও আপনার 80% মিলছে। হ্যাঁ, তো মিলছে, এখন আমরা দেখছি 80% মতো মিলছে। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমরা তো 100% মিলিয়ে দোন যেত, উদ্যোগ দোন যাব। হ্যাঁ, এত লোকের ভিতরে সবকিছু দেওয়া সম্ভব হইতেছে। মানে কে নিয়ে এসতো? হ্যাঁ, কে নিয়ে এসেছিল উদ্যোগটা? উদ্যোগ তো যে নিয়ে এসেছে, যে সিসি ক্যামেরা আছে সব করতে হবে। আপনি কি দেখছেন, মানে যে গ্রাহক উনি আসছিল দেখছেন নি?
সব গ্রাহকরা তো আমার গ্রাহকরা তো সবাই, আর যেমন আপনাদেরকে আমি সবসময় চিনি কি এমন তো সবাই কি চিনি। ব্যাংকের নিয়মটা কি? হ্যাঁ, টাকা তোলার নিয়মটা কি? টাকা তো আমরা উদ্যোগ দিব, উদ্যোগ দিয়ে সিগনেচার দেখবো, হ্যাঁ, দেখে টাকা পেবেন। আর ব্যাংকের মধ্যে ছবিটা থাকে যে, হ্যাঁ, ছবি যে থাকে মানে ব্যাংকের পাসবুকে যে ছবিটা থাকে এই ছবিটাকে আপনি যাচাই করেন যখন টাকা তুলতে আসে? এত লোকের ভিতরে অনেক সময় যাচাই করা না। তো আপনার দায়িত্বটা কি পড়ে এখানে ব্যাংকের মধ্যে? কি দায়িত্বের মধ্যে কাজ করেন আপনি? আমরা তো মিনিমাম আমরা সিগনেচারটা অন্তত আমরা কালি করি না, এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে কি না যে যখন আর কেউ টাকা তুলতে আসে তখন ছবির সাথে ম্যাচ করে দেখবেন আপনি একবার? পুরা ছবি সাথে তো নিশ্চয়ই দিই। তাহলে এই দুইবার ভুলটা কিভাবে হলো আপনার সাথে? প্রতিনিয়তই আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে। আমার আরেকবার হ্যাঁ নিজে এসে কথা দিছি না, শুধু এই গ্রাহক না, শুধু আরো অন্যান্য গ্রাহকরাও আসছে শুধু আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে। অন্য বেতন নাই তো। কি নাম আপনার? বাড়ি বাড়ি হোস্টেল। আমরা
কাটতে পারবো। আমরা চোখের সামনে ঘটনা গাড়ি একদম আইসে, টমটমটা আসলে সামনে মোটামুটি গাড়িটা রং সাইডে দিয়ে আইতেছে, টমটমটা সামনে দিকে গাড়ির সাইডে গাড়ি কাটতে তো দিছে, বাম সাইডের মধ্যে কাটতে তো দিছে, গাড়িটা এমন ভাবে পাল্টে দিছে, আর আরেকটা পাল্টে দিলে টমটমটা একদম উঁচু জায়গা হয়ে গেছে, মানে এখন ড্রাইভারটা মারা গেছে, আর 3 জন আছে, তার কেমন শুধু 4-5 জন লোক আছে, তাই না আবার কিছু গাড়ি কি স্পিডে আছিল? গাড়ি স্পিডে আছিল, মানে এমন স্পিড আছিল 80 উপরে, কোনটা মানে লোড গাড়ি এরকম 80 উপরে স্পিড। কোন জায়গাতে ঘটনাটা? নাম কিটা? ড্রাইভারের নাম কিটা? ড্রাইভারের নাম কিটা? মারা গেছে নারায়ণ নারুডাতে নারায়ণ মানে চিত্তামারার লাস্ট এবং ফাইগুলার লাস্ট যে সীমানাটা ওই জায়গাটার মধ্যে আমি চিত্তামারার দিকে যেতে আছি, বাইক নিয়ে গাড়িটা আইতে আছে, টার্নিংটা ঘুরতে ওভার স্পিডে আইছি, যখন গাড়িটা আইতে আছে টার্নিংটা এমনি ঘুরছে না, ডান দিকে ঘুরতে বাম দিকে চাকাটি মিনিমাম 1 থেকে 1.5 ফুট আলগি হয়ে গেছে, এত স্পিডে আছে গাড়িটা। তখন ড্রাইভার গাড়িটা যখন বাউলি দিচ্ছে, কন্ট্রোল করতে পারতেছে না, উল্টা দিকে কাট দিচ্ছে, উল্টা দিকে কাট জন্য সঙ্গে সঙ্গে গাড়িটা একদম পুরো মেন রোডের ভিতরে পড়ে গেছে। আমি আর তাই না, ওই 3 জনের ভিতরে আটকানো আসলো, আমরা 2 জনের আমরা বাইক করছিলাম, একজনে ভাব আটকেছে, ভাবটা বাইক করছে, বাকি 2 জনের ভিতরে তো বাইক করছে, কিন্তু ড্রাইভাররা বাইক করা সম্ভব হয়েছে না, দেখে রয়েছি কিন্তু প্রাণ দিতে আছে, কিন্তু বাইক করানো সম্ভব হয়েছে না, প্রাণ চেষ্টা করছি। এবং আমরা 15-20 জন লোক আছিলাম, আমরা সবাই খুব চেষ্টা করছি গাড়িটা আন দিয়ে কোনো একটুখানি তাদের বাইক করানো সম্ভব হয়েছে মারা গেছে না, সঙ্গে মারা গেছে। এখন ফায়ার সার্ভিসে তাদের হসপিটাল নিয়ে গেছে, আর বাট্টার মালিকের যে গাড়ি ওনার ডজার আইয়া তারপরে গাড়িটা পাল্টানোর পরে ড্রাইভারের বাইক করেছে। ড্রাইভার জীবিত আছে নাকি? না, ড্রাইভার মারা গেছে। ড্রাইভারের নাম কি জানেন নেই? না, কোন বাট্টার গাড়িটা? ড্রাইভারের বাড়ির চিন্তা করা তাদের নাম জানি না। কোন বাট্টার গাড়ি? বিবিআই এর গাড়ি বসুন্ধরা বিগিন্দার। আরে গাড়ি দদার আছে তো এটা একটু এক সাইড চলে দিলে ভালো হবে। দিতে পারে, পার করুন, যেত না, পার করুন, যেত না। ওই স্যার মোবাইল ব্যস্ত আমি দেখছি লেবার লাইনি
ওদিকে দিয়ে দাও ওদিকে কষ্ট হয়েছে বুঝো না এখন তো বাড়ি গেছি গার বাড়ি গেছি আইন নিচে টানে টানে বের গেছি আর নাই ড্রাইভার আমি এই বাগা জমি চাষ করি এই বাগা জমি চাষ করি দেখা গেছে যে পরিমাণে খরচার পরিমাণ আর যে লেবারের দাম এই লেবারের দাম যে খরচার পরিমাণ খরচা করি যে দেখা যাচ্ছে আমার অনেক লস হইতেছে আগামী দিন যেন এরকম বৃষ্টি করতারে আমবিল্লা সম্ভব হয় না এখন বিকল্প কোনো রাস্তাও নাই যে কি আর কোনো কিছু কি করবো এখন নির্ভয় এখন এই যে গাছ টাছ বাঁচানো লইয়া এখন যে লেবারের দাম এই লেবারের দাম দিয়া বৃষ্টি আগামী দিন করণ যেত না সাহায্য সরকার লেবার কি আপনার? হ্যাঁ এই লেবার লইছি এখন এই গাছটা যে গাছ উঠছে এখন মনে করেন না সুদূর ফুটিয়া লইয়া এখন এই লেবার লইয়া খেত বাঁচান লাগতেছে কি করবেন এখন তো আর এত টিয়া বইছো না যখন যেদিন ক্ষেতের অবস্থা যে রোগ ধরে রয়েছে সার ওষুধ দিতে পারছি না এখন কি করলাম চিন্তাও করতেছি আর 500 টাকা কত ঘন্টা কাজ করো? 60টার দিকে যাও 500 টাকা হাজিরা। আমরা ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন থেকে আমি চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা এবং আমার সঙ্গে মেম্বাররা আছেন। আজকে খুব দুঃখজনক একটা ঘটনা, ক্লাস 9-এ পড়ে মেয়ে রামকৃষ্ণ স্কুলে, তো এখানে একটা ছাত্রী স্কুলে মাথা ঘুরে পড়ে গিয়েছিল এবং ওখান থেকেই ওকে আইজিএম হসপিটালে যাওয়া হয়েছিল এবং সেখানেই মেয়েটি মারা যায়। তো এখানে আমরা এসে গার্জেনের সাথে কথা বললাম, মা বাবার দুজনের সঙ্গে। মার একটা অভিযোগ আছে, এখানে ডাক্তার নার্স বা যারাই স্বাস্থ্যকর্মী ওখানে ছিলেন ওখানে সবাই নাকি মোবাইলে ব্যস্ত ছিলেন। এটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার, এটা তদন্ত করা হবে। যদি এরকমই কোনো কিছু হয়ে থাকে তাহলে এটা যে বড় দুর্ঘটনা বা দুঃখজনক আর নেই। তো আমরা চাইব পরবর্তী সময় কোনো বাচ্চা যেন এরকম ট্রিটমেন্টের অভাবে মারা না যায় এবং সঠিক সময়ে যেন অবশ্যই চিকিৎসা পাওয়া যায়, সেই আবেদনটা আমি স্বাস্থ্য কর্মীদের উপরে রাখবো। কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে হয়তো সময় নিয়ে যাওয়া হলেও অনেক সময় দেরি হয়ে যায়। তো এরকম অচিরে কোনো মেয়ে বা কোনো বাচ্চার জীবন যাতে জড়ায় না যায়, সঙ্গে সঙ্গে যেন ট্রিটমেন্ট পায়, সেটাই আমি আবেদন রাখবো স্বাস্থ্যকর্মীদের উপর। এবং এখানে আমরা এসে দেখেছি বাবা বলছেন যে বিভিন্নভাবে বিভিন্নজন লোকজন আসা যাওয়া করছেন, সেটাতে উনি খুবই বিরক্ত এবং মর্মাহত, মনে দুঃখে উনি খুবই মেয়ের দুঃখে উনি কাতর। তো সেই দিক দিয়ে আমি আবেদন করব ওনাদের জন্য আর কেউ যেন কোনোভাবে ডিস্টার্ব না করেন এবং সেটাই আমি আবেদন করব আপনাদের মাধ্যমে। আমি ম্যাম যাওয়ার পরে গিয়ে দিই, আমি একটু পরে গেছি, যাওয়ার পরে আমি গিয়ে দিই, মিসেস দাঁড়িয়ে দিয়েছে, আমি জিজ্ঞেস করছি তাহলে ওষুধ দিয়েছি, কইছে একটা ইঞ্জেকশন পুশিং করছে আর একটা ফাইল দিছে। আচ্ছা, এই দূরই তখন যে হসপিটালে যে ইনজেকশন দিছে বা কিছু লেখালেখি করছে, হ্যাঁ প্রেসক্রিপশন, ওটা আসেনি আপনাদের কাছে বা তাদের কাছে? কিছুই দিছে না, সব তাদের কাছে। আচ্ছা,
এটা তো ওই তার আগে আমি মনে করেন মা তো মনে করেন সন্তান মরে গেছে তখন তো মা তো মনের আগে অনেক কিছু কথা কইতাছে, তার ভিতরে অনেক কিছু কথা হইতাছে। হওয়ার পরে আমি তো একা, মানে মার ওই ধরুম না ছোটো ভাইয়ের বউর ওই ধরুম না, আমার ছোটো বাচ্চা লোকে আছি তার ওই ধরুম, বুঝিনি। আমি কিন্তু কারোরই ফোন করছি না, কোনো লোকেরই না, না থানা না মিডিয়া, আমি কেউরই ফোন করছি না। জাস্ট আমি আমার বাইরে ফোন করছি, তুই একটু তাড়াতাড়ি আইলে আমি মনে তাই মানে নামাই দেয় বইটা রেডেন পেতাম কে বাচ্চা তো হবে ছিল বলবো। এটার ভিত্তিতে মানুষ গিয়া করতে না করতে লোক গিয়েছে, গিয়া এটাতে সাহায্য বক্কর চক্কর করে এটাতে পিয়া বানাই লিছে, বুঝছেন পিয়া বানাই লিছে, বাইরের মতো হয়েছে, মিডিয়া সিডিয়া গেছে, আমার জিঙাইছে কীতে হয়েছে। আমি স্যার আমি তো কইতারি না, আমি জাস্ট তারপরে জিঙেছি আমার মানে আমার স্ত্রী জিঙেছে কি ওষুধ দিয়েছে, কইছে কিছু না, খালি একটা ইঞ্জেকশন দিছে আর ফাইলটা দিছে আর একটা বড়ির ট্যাবলেট দিছে, কইছি এটা সুস্থ হইলে খাওয়াই। তো তাই তো সেন্সই নাই, সুস্থ না হইলে খাওয়ানো এতটুকু। এর কিছু 10-15 মিনিট পরে মারা গেছে। সিরিজটা লেগছে, সিরিজ করানোর সময় বেশি। এমন কিছু না, কোনো ডাক্তারের বিরুদ্ধে আমার অভিযোগ নাই, কেউর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কেউর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার মায়েরা যেহেতু মারা গেছে, কেউ তো আইনা দিতে পারতেন না, কেউ আইনা ডাক্তার বারবো আইনা দিত, তাইলে আমার কেস কাছারি করে আমার কিচ্ছু লাভ হতো না, কোনো লাভ হতো না। কিন্তু আমার একটা দাবি আছে, আমি পরবর্তী সময়ে যে কোনো সরকারি হসপিটাল যাতে এমন ব্যবস্থা নেই, কোনো ডাক্তার নার্স যাতে মোবাইল দিয়ে না থাকতে, তার ভিতরে কোনো চেঞ্জই নয় যে একটা রুগী না পালাইছে, রুগীটারে দেউন নেই নাকি। আচ্ছা, তাহলে আপনার একটা অভিযোগ আছে, তখন গিয়ে দেখছেন যে ডাক্তার বা নার্স যারাই আছে ডিউটিতে মোবাইল নিয়ে ব্যস্ত। হ্যাঁ, মোবাইল নিয়ে ব্যস্ত। কারণ আমি 3-4 বার জানতে চাই ম্যাম আমার মায়ের দিকটা জানাই গিটা করতে, তারা মোবাইলে দিবে কাগজ হইলে তো ডাক্তার কি একটা দুইটা, তাহলে এত রোগী এত মানুষ এত ডাক্তার, তাহলে আমার বাচ্চাটা মারা যায় কেমনে মারা যা? সরকার তারারে কি লিখা বইছে মোবাইল টিপনের লিখা তা দিয়ে বইছে না? সরকার কি তান্তা গঠন হয়েছে পাবলিক দিয়া, পাবলিক না থাকলে সরকার হইলে তাহলে সরকার না থাকলে কোনো হসপিটাল হইলে ডাক্তার হইলে, আমরা যদি রুগী না থাকতাম ডাক্তার দিয়ে আমরা কিটা করলাম হইলে, তাহলে আমার মায়ের রাজ্যে কেড়ে মারা গেছে, শুধু তারার গাফিলতি মারা গেছে। তবুও আমি কইতাছি তারার মানে প্রতি আমার কোনো অভিযোগ নেই, যেহেতু আমার মায়েরা ফিরে দিতে পারছিল, কিন্তু প্রশাসন যাতে আরো পরবর্তী তারা যাতে মোবাইল নিয়ে কোনো সময় হসপিটাল ডাক্তার না থাকে, ডিউটির সময় অন্তত মোবাইল নিয়ে যেতে না থাকে, এটা আপনি চাইতেছেন। যতক্ষণ তারা ডিউটি থাকবো মোবাইল তারা রাতে থাকতে পারতো না, কষ্ট কথা। আমার বুকটা যেমনে খাইলে হয়েছে, আর কোন মার বুক যাতে এভাবে খাইলে না, কোন রোগী যাতে বিনা চিকিৎসা মারা না যায়। তারা যদি আমার মায়ের রেফার করে দিত, আমি অন্য কোনো ভিক্ষা করে মায়ের আমি বাসায় আনলাম মিলে, আমি যে খুব কষ্ট করে মায়ের বাঁচছি, আমার মায়ের কোনো দিতে পারতো না, ও পেলে আমার কেউ প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি যেটা চাইছি আমার কথার দিকে একটু লক্ষ্য করে যা বুঝছে, এটা তো আমরা আপনার মেয়েরে ফিরে দিতে পারতাম না, কিন্তু মানে আমরা ঘটনা কি হয়েছে এটা জানতে চাইতেছে। এটা মানুষে মানে ভিতরে তো আরো লোক ছিল, নানান লোক আছে, সবাই মানে ক্যামেরা মারা করতেছে, বুঝছেন নি? এটার ভিতরে কেডা রিপোর্টার কেডা কিতা তো চিনা জানা তো মোবাইলে সব কিছু, তারা এটারে বহুত কিছু ব্যাপারে আমরা তো ব্যান হয়েছে। আমি এই সেম কথা কইছি, এখন যে কথা বলছি সেম কথা কইছি। আমি আওয়ার পরে আমার মেয়েটা কেডা কিটা করছে না করছে এটা আমরা জানি না, দেখা লাভ নেই, বুঝছেন না? আমরা তো কারোরে ডাকছি না, কেউ আমি ডাকলো তো আমার মায়ের রাইনা দিতে পারলো না, এলো তো আমি ডাউন গিলি না। এটা ওই হ্যাঁ প্রচুর লোক তো গিয়ে আখের মানে এটা অনেক কেডা কিটা করছে না করছে এটা আমরা জানি। মেয়ের আজকে কাজ 4 দিনের কাজ, ওখানে একটা কাজ করেছি কালো সব গেছে, মনে করেন দুপুরে পরে একজন করে আয়। তো আমরা মনে হয় কত কথা মানুষের, আমরা চাই না যাতে আগামীবার আর কেউ আয়ো, আমরা দরকার নেই, বুঝলি? রাখবেন না কিন্তু কথাটা
ঠিক আছে আমার যাতে আগামী বেতাতে কেউ নাই আমার কোন প্রশ্ন করে আমি বেতারে নাই ঠিক আছে আমার মেয়ে নাই আমিও নেই মানে আমার আগামীতে যে মেয়েরা আছে এটা হলে কেন বাঁচবো আমি এই চিন্তাধারা করতেছি আমার ফ্যামিলিটা তো বাঁচিয়ে দিব আমি জনে জনে সবের যদি আমার কথার উত্তর দেওয়া লাগে তো আমিও নিজে স্টক করে বারবারই আমার মায়ের কথা আমার মনে পড়া আমি যে কি সক্রিয়তা রয়েছে আমারটা আমি করতে পারবো আমার বেদনাটা কেউ বুঝতো না বুঝছেন নি এই যে সমস্যা আমরা তো কালকে আসি আপনার শুনেন আমরা তো বাচ্চারা কমিশন পেপারে পাইছি হ্যাঁ দিদি খারাপ পায় না দাদা পাইছি নিউজে দেখতেছি শিশু কমিশন থেকে আমাদের তদন্তের জন্য আইতেই লাগবে কারণ সঠিক আপনাদের মানে বিচার যদি দুর্ঘটনা হয়ে থাকে ডাক্তাররা যদি গাফিলতি থাকেও তাহলে তো আপনাদের অবশ্যই বিচার পাইতে লাগবে হয় আজকে আপনার বাচ্চার সাথে এরকম হয়েছে কালকে যাতে এরকম দ্বিতীয়বার যাতে না হয় কোনো বাচ্চাই যেন মানে কোনো ট্রিটমেন্টে কোনো মারা না যায় সেইটার ব্যাপার আমাদের পদক্ষেপ নিতে হবে দেখতে আমরাও চাই যাতে এভাবে সুন্দর মতো হোক কিন্তু বারবার আইএসএরা মানে এরকম ইয়ে করা আমরাও মানে তদন্তের খাতিরে এসে না ঠিক আছে আমি তো বারবার একবার আমার মেয়ের নাম আমি যেতে ভুলে যেতাম আমি সব জামা কাপড় যা সব ফালাই দিছি যাতে আমার ঘরে তার কোনো স্থিতি না থাকে তুলে আমি দেখলে মনে করবো আমিও থাকতাম না ঠিক আছে আমার হাঁটলো আমি কিন্তু আমার কিন্তু ইয়ে আছে কিন্তু প্রেশার কিন্তু সবসময় আমার হাই থাকে হ্যাঁ আমি অনেক ডাক্তার দিয়েছি প্রেশার হাই মন শক্ত করেন কি আর মানে বারবার যদি আমার একটা কথা বারবার মনে করা হ্যাঁ তাহলে আমার প্রেশারটা হাই কিন্তু বুঝছেন আমি চাই না তাই মনে করতাম তাই মার আমি বুঝাইতেছি তার কথা ভুলে দেবো মানে মা তো মনে করবেন আয়ু রে দুরান্তিল ঈশ্বর আয়ু আর ওইটারে মানুষে ইয়া টিয়া কইরা মানে আমি চাইছি মায়ের হাতে কারা আছে কুস্তুই না নিমু আমার বাড়িটা যদি ঠিক সময় যাইতো তখন তাই মারা নিচে নামাইলে আমি শুরু বাইরে পড়লে তাইলে নেমে তাইলে আর এই গ্যাঞ্জামটা তৈরি হইল না যেমন আপনি মনে আজকে কইতেছেন আমি এমন জায়গায় চাইছি হ্যানের ভিত্তিতে এই বেড়া মিডিয়া না হে বেড়া মিডিয়া এটা তো আমি জানি না মানে আমার জিনিস কি তুইছে মানে হ্যাঁ জিনিস কি তুইছে আমি কইতেছি এটাতে ফটো ফটো তুলছে তুললে নানা রকম অনেক কি তারা করছে না করছে আমি করতাম না আমি কিউরিটা হয়েছি না মিডিয়াটা হয়েছি না থানাটা হয়েছি আমি কিউরিটা হয়েছি না জাস্ট আমি আমার বাইরে ফোন করছি তুই তো তাড়াতাড়ি এটা তো বাইক করা সম্ভব না তাই শিশু বাচ্চা মনে হচ্ছে আর আমি জিনিসটা জানো আর বাকিরা বাড়িতে আছে না মানে আমার সিদ্ধান্ত ছিল ওইটা আর এটা আন্তরিকভাবে পুরা দিতে ইচ্ছে হয়েছে মানে আমি যে যেদিকে যাই আমার ওই জিনিস হেয়ারম্যান তো বারবার এটা আমার মনে করতেছে না তো আমারও তো জ্বলতেছে ভিতরটা যে গেছে গা তো গেছে গা আমি যেতেছি তাড়াতাড়ি ভুলে যেতাম আমার এই মেয়ের ছিল মোটামুটি ইয়ার পথে ডাক দিলে আয় না ডরা আমার দেখলে ডরা আমার দেখলে ডরা কোনোভাবে রাখতেছে আর কি বুদ্ধি ছাড়া থাকছে না এর আগে একবার কইছিল 10 দিন আগে স্কুল হইছে তখন আমরা ভীষণ দুর্বল আসছিল নাকি তোমার মানে কি কোনো ডাক্তার দেখাইছে এর আগে দিয়েছিল না এটা তো প্রথম যে সময় আমরা আইজিএন নিছি না এত চিকিৎসা হয়েছে তারপর তখন ভালো দেখছি না 11:30 স্কুলে যাওয়ার পরে ফ্ল্যাগ পে করছে স্কুলে গেছে ক্লাস শুরু হয়েছে ওই মুহূর্তে আমি এরপর আবার সিন করছি শুধু মাথা ঘুরে ফিরে গেছিলেন স্কুল চলাকালীন তো স্কুল থেকে তোমার সঙ্গে সঙ্গে কি বলবো আমি এমনি তো ইয়ে কাজ করছি না গাইতে এমনি হয়েছে না গাইতে তো আমি তো থাকতাম না একটা অসুবিধা আসলো তার এটা তো আমরা কইছে না মেয়েটা কিছু একটা অসুবিধা না থাকলে মানে হট করে পেট ব্যথার থেকে অন্তত ট্রিটমেন্টের টাইম দিল পেট ব্যথা না আমরা শিশু কমিশন থেকে এসেছি মেয়ের নাম কি ছিল?
তখনকার সেন্স আসলে ঘুষ আসলে মানে কোনো কিছু কথা কইতে পারছে যে আমার এই কথা কইছে তোমার কথা কইছে না কি কিছু তখন মানে কি অসুবিধা হইতেছে কি বলবে মাথা ঘুরে ঘুরে আছে কইব কি তা আমি তো জানি মাথা ঘুরে ঘুরে আছে শুধু একজনই শুধু সন্তান নাকি হ্যাঁ কয় সন্তান আপনার আমার দুই মেয়ে ছোটজন কোন ক্লাসে পড়ে ছোটজন কোন ক্লাসে পড়ে নার্সারি 9 दागी जाई माथाय आपले ले फासले खाय साबदी माकलो पोटेन किसान सुगर दे म खालिया आधार कार्ड बन तेलंगाई इंटर गोथे बना जी बिति गोथे रुजा सा दिफली बेसी बा एक टाका रां लाया लाया हैन साजा बसे उदि पताउन हमला सुदु बिथिसे नो डाइरेक्ट आगरतला सी बिथि न सिनाय बकरी बाबा साला आं बसाले गाना थामै आना दि मासे स्पिने सरा लाइन बाबा से उदि सुनसे पुरिया बाबा लेखा डाइरेक्ट बकरी सदी से आगरतला बिसिया न होदिने जो दिन सुगर तो हिना लेले दो सुगर सर सिंखे अमा अमा ऑटोमेटिक मा फुली नै सिदो सिनो चेता में तो खूब बांधे प्ले लाइ मांस मासया दालक मास नै तब मान नै दो तै अंखा फले तै बियांबा सेन नुसिन्दे ओ बारे खिले लाइबनो नक 89742 नो इम्पोर्टेंट किसान के सुगर दे म खालिया जेरके तुम आंखा 10,000 दिया तोंदी जाति कुछ खाइले ननरु नै बिलिबा माने नै 800 টাকা কালে খাयै মন তৈরি ফাইদি आं आबो फांसा सुरु तंग बायरा सिजा सिजा सुरु तंग सिजा तो सुगनि बायना कसा हैया तो आबो आगो खाङाली प्रथम थाङै बति खागाबन इनका खाइमालो गले आले सिपसियोगा नों थांबि बिते पाइ असवा कासेर जाके आला बियांबा सेन नुसिन्दे जों दिनै करबक सात डिभिजन गई मिया ससियेल मिडियानि दारा खेनो गई जों दिनै हायने हाय जों दिनै माफाफिका र गोविंद दास पारा सालका करबक डिभिजननि आन्दार क्लायो इनके पारा इनके गोविंद दास पारा जे रोगी बिनि सानाने मतो कोनो को गया बिनि एकबारे फाकला उनो बिनि मोनसे बेलुन हायके अंगनि तखा इनके जों ससियेल मिडियानि दारते जों फनोमालिया अनेक बिनि शरीरनि अनेक जंजाल इनके जों दिनै बनो करबक डिभिजन हेतेके फायै जों जत सिनि त्रिपुरा मथने आदं रक जत जों वारियर्स रक जों फायै बनो जों दिनै जुबासरनो फायका माइरं ताइ जों जे खागलाई किसिम जे खागलाई जों रां किसा बनो साइज खायरनाय आसननाय हामबाय जों दिनै गोविंद दास पारा सबायजाक जोंनि बुखुबजों सुंदर मालानो नायनानै बागै तुमानि इनके मिया जों ससियेल मिडिया नुखा जोंबो मियानो खोनाव केबो अरनि लोकेल बरक जोंनो इनफर्म खायमानि खैनि बागै जों सिलिया हायनि बागै जों दिनै बनो नायनानै मा फायका फुरथिनि बरम गोनां चिनि ब्लक प्रेसिडेंट हिरन मैत्री प्रसाद ए वाइस प्रेसिडेंट मल्टा मोहन सर ए चिनि सिनियर चिनि लीडर्स चिनि दनिराज जमातिया इनके अरनि सालका करबंनि चिनि लीडर जुबराज त्रिपुरा ए बरम गोनां चिनि दुई एडुकेशन डिपार्टमेंटनि बरक खरंनै चिनि कापसिराय देबरमा ए बिपुल देबरमा ए लोकेल लीडर सकाय जों अर बन बुफुकजोंनो नायनानै फायका ए बिनि लगेयाव जों हठात बा अबनि बागै जों सुसुगिया
खायफाना जों बबाग्रानि दागि जागमानि बाय जों तिनि बन नायनानि नै मा फायखा तै फायमानि लगे जों बन जे चुकजाकसो तिनि करबक तिप्रा मथानि अंगै जों बिनि गानाव फायै बन चुबा फायखा हामबाय फैनायनि सायाव रां गोरै थांबाय फिसाय मा फैहानो तार सारा बयबो साबायो सबाल गोनांहाय गोसाय रिक्स दङ ओंखायनानि गोसा हामगला आयंगला हाबा बरफ जालिबा टेस्ट खायके हंके तिनी निनी नो सोरब रक फाय तामानि बायचो बा फाय किसा सायखना रगनि ताबो आनि नो खामियान बागै ताबो को राजा दल फायै माइरं किसा रां किसा सो फाय जागा बरफ फाय तापुरम पुर फायै बनि जासुकमानि फायर फाय जागा ताबो तामानि बायचो बा जाक तामानो सुबानो कारण आनि नंनि पुरिबा हामिया डॉक्टर दुदु थांगा पाइका ता बना जीवन नाइबो हे हामिया बिनि बागै बनाके साखलाय मानि ताखुरा बुखुरा नखिसा माने सुबासो नाय मानि नायै आके ताबो फाइका तिनि राजानि दल फायै र फाइका बजागाय म ओमफ्राय गुबुन दास पारा आरो निनि नगनि ब्रुक जाय हामिया माने बसुराव दग जागना दमाने तो प्राय जात बिसना काल मा आराय मास मतन थांगा उमाने तो सेमान हयते किसा मानि बिसा जे बिसा कालाय ताव माने परियो तिनी जे राजाने बुरुक सुबा फाय माने साकां आर काचिसक फाय सुबा माने दितां कोनो बुरुक सुबा फायको अबन आगे अनेक साजां बुरुं काइचा करे सुबा करे निनि बुमं मोहन त्रिपुरा गबा मिया बबो सागो आके नागासिदि ताखुर बुखुर बनि जा सुमानि 10 टाका फारि 20 टाका फारि बाव सुबाथो आसागा बाय फायै नायथाय नुफायनाय फाय सुबा फायनाय नानो सुबा जु खायफैनाय नै सागाय जाबले आबा जोंनिया आखाय बिसागै आबा बन्दिन बिसा नाहै खायदो कापला थायो हला तिनी जे निनि नो फायै जे हामिया रावनो नाय नङै बा खानागै फायै करबुकनि तिप्रा मथरक फाय सुबा माने यागलो नों बनि बाय तामा कक्सानि मुसु बाखाबाखै मातंग जा आंबा आनि बाखा तो मोटामोटी साजागो जासु माने आं मानतो बाव जासु माने रुगो आयो ओताको একজনের অ্যাকাউন্ট থেকে অন্য আরেকজন টাকা তুললো এই নিয়ে দুইবার এই অভিযোগটা আসলো আপনি কি বলবেন উদ্যোগ তো নিয়ে আইছে তো উদ্যোগ তো সইটা আমি সিগনেচার দেখছি হ্যাঁ সিগনেচার 100% না মিললেও আপনি 80% মিলছে হ্যাঁ তো মিলছে এখন আমরা দেখছি 80% তো মিলছে হ্যাঁ তো এই ব্যাপারটা আমরা তো 100% মিলে দোন যেত উদ্যোগ দোন যাও হ্যাঁ এত লোকের ভিতরে সবকিছু দেওয়া সম্ভব হচ্ছে স্যার মানে কে নিয়ে এসেছিল হ্যাঁ কে নিয়ে এসেছিল উদ্যোগটা উদ্যোগ তো যে নিয়ে এসেছে যে সিসি ক্যামেরা আছে সব প্রতিদিন হাতে আপনি কি দেখছেন মানে যে গ্রাহক উনি আসছিল দেখছেননি সব গ্রাহকরা তো আমার পরিচিত না গ্রাহকরা তো সবাই আর যেমন আপনাদেরকে আমি সবসময় চিনি কি এমন তো সবাইকে চিনি ব্যাংকের নিয়মটা কি হ্যাঁ টাকা তোলার নিয়মটা কি টাকা তো উদ্যোগ দিব উদ্যোগ দিয়ে সিগনেচার দেখবো হ্যাঁ দেখে টাকা পেবেন আর ব্যাংকের মধ্যে ছবিটা থাকে যে হ্যাঁ ছবি যে থাকে ব্যাংকের পাসবুকে ছবিটা থাকে ছবিটাকে আপনি যাচাই করেন যখন টাকা তুলতে আসে এত লোকের ভিতরে অনেক সময় যাচাই করা না তো আপনার দায়িত্বটা কি পড়ে এখানে ব্যাংকের মধ্যে কি দায়িত্বের মধ্যে কাজ করেন আপনি আমরা তো মিনিমাম সিগনেচারটা অন্তত আমরা তারিখ করি না এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে কি না যে যখন আর কেউ টাকা তুলতে আসে তখন ছবির সাথে ম্যাচ করে দেখবেন আপনি একবার পুরা ছবির সাথে তো নিশ্চয়ই দেখি তাহলে এই দুইবার ভুলটা কিভাবে হলো আপনার সাথে হ্যাঁ প্রতিনিয়তই আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে আমার আরেকবার হ্যাঁ নিচে আইসে বলে দিছি না না শুধু এই গ্রাহক না শুধু আরো অন্যান্য গ্রাহকরাও আসছে শুধু আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে অন্য ব্যক্তি নাই তো কিছু নেই আপনার নাম কি আমার শুধু মশা बाड़ी उसकी जो कंप्लेन जो आया था एक्चुअली क्या हुआ केसीएस जो था हमारा उन लोगों से पेमेंट देने में गलती हो गया ठीक है तो हम लोग ने सीसीटीवी का फुटेज का सब मंगवाया है आने के बाद पता चल जाएगा क्या हुआ क्या नहीं हुआ गलती तो वो है मगर उसको ठीक करके दे देंगे अभी जो कंप्लेन आ रही है जो किसी एक के अकाउंट से दूसरे पैसे निकाल ऐसे थोड़ी आरबीआई के कोई गाइडलाइन है क्या ना ऐसा नहीं है ये गलती से मतलब मिस्टेक से हो गया इसको ठीक करके हम लोग मतलब संशोधन करके दे देंगे नेक्स्ट टाइम ट्राई करेंगे ऐसा गलती ना हो
कितने बार हुआ इससे प्रॉब्लम? ऐसा प्रॉब्लम मेरा नोटिस पे 2 बार आया है। पेमेंट कितना था? पेमेंट 15,000 रुपये था। दो बार कितना हुआ? 2 बार मतलब सेमी पर्सन का 2 बार हुआ है सर। 15,000 करके 2 बार होगा। मतलब फर्स्ट टाइम उनका बेटा नहीं, मतलब पापा का अकाउंट से बेटा ने पैसा उठा के लेके चले गए थे, तो वो सॉल्व हो गया। इस टाइम भी क्या हुआ वो आने के बाद पता चला है। अच्छा, इस बैंक के खिलाफ और भी बहुत कंप्लेन है। 2 बजे के बाद काम नहीं हो रहे, ऐसे कंप्लेन आ रही है, और बैंक की स्टाफ मिसबिहेव कर रही है। क्या 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 बताइए? 2 बजे के बाद काम नहीं होता है, ये झूठ है, ये पूरा सच नहीं है। 2 बजे के बाद 6 बजे तक काम होता है, ठीक है। हर काम तो मतलब एक पर्टिकुलर एक काम की वजह से छोड़ के बाकी सब काम होता है 2 बजे के बाद। जो ये रूल है गाइडलाइंस है उसके हिसाब से होता है। जैसे कैश 4 बजे तक होता है, बाकी काम 4 बजे से 5 बजे हमारा क्लोजिंग का काम होता है। इसके बाद हम लोग घर जाते होते 6 बजते हैं। कैशियर का नाम क्या है? कैशियर का नाम सूर्य कुमार साहब। कितने टाइम से वो इधर काम कर रहे हैं? 2 साल हो गया, 2 साल से ज़्यादा हो गया। आपका नाम? मेरा नाम जी शंकर है, मैनेजर बैंक का। হাজবেন্ডে ফার্স্টে টাকা তুলতে হয়েছে, 10,000 টাকা নিছে, নিয়ে কইতাছে 2-3 দিন আগে আর ওখানে 15,000 টাকা নিছে। তখন আমার ফোন করছে, ফোন করার লগে লগে আমি আইছি পরে আমি সব ছাত্রদের জিজ্ঞেস করতেছি, তারা আমার উল্টা দুর্ব্যবহার করে দিয়া আমার পুরো রুমে চাপাই দিছে। দিয়ে তারা আমার কইছে মিতা আমার টাকা দিয়ে আমার মুখ বন্ধ করে লাগবে, কইছে আপনারা চেহারা দেখাইতাম না, আপনারা আমি টাকা দিলাম। আমি কইছি না আমার টাকা লাগবে না, আমি লুক করে দেবো। তার মধ্যে ক্যাশিয়ার স্যারে কইছে কিনা আমি এত মানুষের মধ্যে মুখ দেখি না, আমি টাকা দিলাই। মানে আপনার ব্যাংকের থেকে কে টাকা তুলছে আপনি কই জানেন না? না আমি কইতে পারি না, তারা সিসি ক্যামেরা দেখছে, দেখে হ্যাঁ বাবা তারা প্রশ্ন করছে আমার ছেলেরে যে তুমি কি কোন কলেজে পড়ো, তোমার রামপুর কলেজের কি দেখ। এর মধ্যে অক্ষণে যেন তারা কইছে, তখনই আমার ডাক দিয়ে কইছে আমি একটা অ্যাপ্লিকেশন লিখে দিয়ে দিতাম, তারা আমার টাকা দিলাই, কইছে আপনি টাকা পাউন দিছে কত। মানে ব্যাংকের থেকে যে অন্য কেউ টাকা তুলছে তারা স্বীকার করছে? তারা স্বীকার করছে, বলতে আমারও টাকা দিলাই তারা। তাহলে আমার ছেলে যদি ঠিলা থাকে তাহলে ব্যাংকের 7 তারিখে আমার টাকা দিব, আমার কত সেটা। আর আমি সিসি ক্যামেরা টাকা চাই না, আমি সিসি ক্যামেরা লুক করে চাই। এটা কোন ব্যাংক? এটা গ্রামীণ ব্যাংক। ঠিক আছে
ठीक है भैया, अभी तक कुछ सुधार नहीं हुआ है एंड दुख की बात है कि प्रधानमंत्री मोदी आज जापान गए, कल चाइना जाएंगे, बट मणिपुर जाने के लिए समय नहीं है। ना ही एक लफ्ज़ बोल रहे हैं मणिपुर के बारे में। अभी भी 60,000 लोग डिस्प्लेस्ड हैं। अभी भी जो कुकी के लोग हैं वो जो मैते की जगह में नहीं आ पाते, जो मैते के लोग कुकी की जगह में नहीं जा पाते, जो वैली एंड हिल्स पे डिवीजन है उसका कोई सोल्यूशन अभी तक नहीं निकाले हैं। एंड 55 विधायक होने के बाद भी वो प्रेसिडेंट रूल वहाँ पे लागू किए। हमारा वही डिमांड है कि इलेक्शन आप तुरंत बुलाओ एंड यहाँ पे एक फ्रेश इलेक्शन होने से एक लोकप्रिय सरकार जो होगा उनका प्रॉब्लम का समाधान कर पाएगी। राहुल जी ने जो प्रेस मीट किया, हमें पहले से ही शक था कि 2024 का जो मैंडेट है ये चोरी किया गया है। उसके बाद जो महाराष्ट्र हरियाणा का इलेक्शन था तो हर जगह से यही खबर आ रही थी हम लोग जीत रहे थे, बट अचानक हमें पता चला कि हार गए। तो हम लोग बूथ पे गए, एक लोकसभा को चुने बेंगलुरु सेंट्रल एंड वहाँ पे महादेवपुर असेंबली के सारे वोटर लिस्ट को हम लोग पूरा मुआवजा किए। पता चला कि 1,02,500 वोट ये लोग चोरी किए हैं। जो फर्जी एड्रेस है या फिर नए वोटर्स जो थे जो बहुत बुजुर्ग लोग थे उन लोगों करके इस टाइप वो किए हैं। एंड ये सबूत के साथ राहुल जी ने प्रेस मीट किया, लेकिन इलेक्शन कमीशन क्लैरिफिकेशन करने के बदले में वो उल्टा अटैक करने लगी कांग्रेस पार्टी के एंड भाजपा वाले उतर गए उनके स्पोक्स पर्सन बन के। तो पहला फेज़ का जो प्रोटेस्ट था वो पार्लियामेंट में हम लोग किए, हर दिन चर्चा करने के लिए हम वहीं पे प्रोटेस्ट करते हैं। ये सेकंड फेज़ है जहाँ पे वोट चोर गद्दी चोर ये रैली हर स्टेट में हम लोग कर रहे हैं, एक बड़ा रैली करेंगे। तीसरा फेज़ में जो होगा लोगों तक जाएंगे एंड 10 करोड़ सिग्नेचर कलेक्ट करके हम इलेक्शन कमीशन या राष्ट्रपति को प्रदान करेंगे। हम ये विरोध कर रहे हैं जो एसआईआर एक्साइज है बिहार में, वो बिहार के जो दलित है, आदिवासी है, पिछड़ा है, उनको वोट से वंचित करने के लिए उनका साजिश है। एंड ये लोग वो वोटर्स है जो कांग्रेस पार्टी इंडिया अलायंस का वोट करती आ रही है। तो ये प्रोटेस्ट हमारा लगातार चलता रहेगा एंड हम तब तक नहीं रुकेंगे जब तक कि इलेक्शन कमीशन इसके ऊपर कोई कार्रवाई नहीं उठाती। 2023 साल में जो इसके बारे में क्या? बिल्कुल, अब देखोगे तो जो मध्य प्रदेश में जो चुनाव हुआ था उससे पहले इलेक्शन कमीशन ने ये एक सूची जारी की थी जो नए वोटर्स ऐड हैं उसको अब लोकलोचन में नहीं लेके आए। तो मुझे लगता है ये लोग ऐसे ही नहीं जीतते आ रहे हैं, कहीं ना कहीं कुछ तो गड़बड़ी है, वोट चोरी करके जीतते आ रहे हैं। त्रिपुरा में भी वैसे ही माहौल होगा लग रहा है एंड ये हम चाहते हैं इलेक्शन कमीशन पे जो भरोसा लोगों का टूट रहा है उसके लिए इलेक्शन कमीशन को एक कदम उठाना चाहिए। सर अब तो मणिपुर का भी हालत क्लोज है ना? क्लोज ठीक है भैया, थैंक यू। Fikri.
বাড়ি কোন জায়গায়? ফরিদপুর। কুমিল্লা দেয়া। আচ্ছা আচ্ছা, মানে ইন্ডিয়ার কার সাহায্যে উঠছো বা এমন কিছু আছে কি? উঠছিল না? আচ্ছা, কয়জন উঠছো একসাথে? 6 জন। আচ্ছা আচ্ছা। বাড়ি কোন জায়গায়? বাড়ি বাংলাদেশ। ফরিদপুর। আচ্ছা আচ্ছা। তোমরা যে সীমান্ত কাটাতার কিভাবে খরচ? আমাদেরকে সীমান্তরে তার মাঝখানে একটা সিঁড়ি লাগাইছে, রাত্রে আইসো না দিনের বেলা? সকাল 7টায়। কয়দিন হয়েছে এই জায়গার মধ্যে আইসো? যে কার মারফত আইসো? সিরাজ আছে কি? সিরাজ কই গেছে? বৈধভাবে তোমরা তো কাগজপত্র নাই, অবৈধভাবে উঠছো কাজ করার উদ্দেশ্যে। ইন্ডিয়ান আধার কার্ড আছে, এই বিষয়টা কি করে কত টাকার বিনিময়ে? সবারই কি 40,000 টাকার বিনিময়ে না বিনিময় বানাচ্ছে? কত দিনের মধ্যে আধার কার্ডটা দেওয়া হয়েছে তোমরা? বাংলাদেশ থেকে আইছো না? কোন দিক দিয়ে উঠছো? কুমিল্লা দিয়ে। ইন্ডিয়ান সহযোগিতা কার আছে তোমরা? সিরাজ। আচ্ছা আচ্ছা, কয়জন উঠছিল তোমরা? 6 জন। আচ্ছা, ধরা পড়ছে কয়জন? 5 জন। তোমার নাম? তোমার নাম? হাসান। বাড়ি কোনখানে? বাংলাদেশ কোনখানে? চট্টগ্রাম। সবার বাড়ি কি এক জায়গায়? উৎসব উপলক্ষে দেখুন, এবারের বিশালগড় সার্বজনীন গণপূজা উৎসব কমিটির নবম বর্ষ 27 তারিখ থেকে বাপুর পুজো আরম্ভ হয়েছিল এবং প্রত্যেক দিন 27, 28, 29 প্রত্যেক দিন প্রসাদের ব্যবস্থাপনা করা হয়েছে এবং প্রত্যেক দিনই ভক্তদের সংখ্যা প্রত্যেক বছরের ন্যায় অনেক বৃদ্ধি পাচ্ছে এই উৎসবের। তার জন্য ধীরে ধীরে করে সেটা উৎসব হয়েছে। যখন আমরা পুজোটা স্টার্ট করেছিলাম 2017 সালে, তখন আমাদের পুজোর নাম ছিল বিশালগড় সার্বজনীন গণপতি পুজো। এখন ধীরে ধীরে করে সেটা উৎসবে রূপান্তরিত হয়েছে এবং মনে হচ্ছে আগামী দিনগুলোতে সেটা মহা উৎসবে পালন করা হবে। এবং আমি এই এলাকার প্রত্যেকটা মানুষ যারা গণপতি উৎসবে সামিল হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই, গণপতি পুজোর শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং বলবো আগামী দিনে এই পুজোর বাপ্পার বিসর্জন, সেই বিসর্জন অনুষ্ঠান আগামীকাল বিকাল 5টায় হবে। এই বিশালগড়ের প্রত্যেকটা আপামর মানুষকে, জনগণকে, ভাই বোনদেরকে, প্রত্যেককে, মা বোনদেরকে, প্রত্যেককে আপিল করছি, নিমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল বিকাল 5টায় আমাদের সাথে সামিল হবেন এবং সেই
আগামীকালকের যে দশমী, গত বছরে আমরা শুরু করেছিলাম আমাদের হরে কৃষ্ণের মাধ্যমে, সেই দশমী আগামীকালকেও ইসকন দ্বারা পরিচালিত হরে কৃষ্ণ গানের মধ্যে দিয়ে আমাদের সেই দশমী অনুষ্ঠিত হবে। আমি প্রত্যেকটা এই এলাকার সম্পূর্ণ মানুষ থেকে আরম্ভ করে প্রত্যেকটা যুব ভাই বোনদেরকে প্রত্যেকের কাছে আপিল করব সেই অনুষ্ঠানে সবাই সামিল হবেন এবং বিসর্জনের পরে মহাপ্রসাদের ব্যবস্থাপনা আগামীকালকেও রাখা হয়েছে এবং সেই অনুষ্ঠানে যদি সবাই সামিল হয়, গণপতি বাপ্পার কাছে আবারও প্রার্থনা করছি, আরাধনা করছি যে আমরা সকলে যেন মিলেমিশে যেন আমাদের এই ত্রিপুরাকে যেন অনেক বেশি ডেভেলপমেন্ট করতে পারি। আমরা চাই প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সাথে পরিপূরক হয়ে যেন আমরা সবাইকে নিয়ে যেন আমরা ডেভেলপমেন্টের দিকে যেন এগিয়ে যেতে পারি এবং আমরা চাই সমাজের শান্তির মধ্যে দিয়ে, সমাজের ঐক্যের মধ্যে দিয়ে, মিলনের মধ্যে দিয়ে আমাদের এই সোসাইটিকে, আমাদের এই সমাজ ব্যবস্থাকে যেন একটা সুন্দর পরিবেশে নিয়ে যেতে পারি, সেই দিশায় যেন আমরা কাজ করতে পারি। মা ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে প্রার্থনা করি যে সকলের যেন সুখ শান্তিতে যেন পরিপূর্ণ হয়ে উঠুক এবং আপনাদের মাধ্যমে আগামী দিনে বাবা বিশ্বকর্মার পুজো আসছে, মা দুর্গা পুজো আসছে, মা লক্ষ্মী পুজো আসছে, কালী পুজো আসছে, প্রত্যেকটা অনুষ্ঠান যেন আমরা প্রত্যেককে নিয়ে যেন আনন্দে যেন মুখরিত হয়ে ওঠে। সোসাইটির প্রত্যেকটা লোককে, প্রত্যেকটা মা বোন থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তি যারা আছে তাদেরকে সঙ্গে করে নিয়ে মিলনের মাধ্যমে, ঐক্যের মাধ্যমে যেন, শান্তির মাধ্যমে যেন আমরা সেই প্রত্যেকটা দিন যেন আনন্দে মুখরিত হয়ে উঠতে পারি, সেই দিশায় মার কাছে এবং বাপ্পা গণপতির কাছে আমি প্রার্থনা করি এবং আপনাদের মাধ্যমে বলবো আগামী দিনগুলো যেন প্রত্যেকে সুখে শান্তিতে যেন ভরপুর হয়ে উঠুক, এটাই চাই গণপতি বাপ্পার কাছে। ঠিক আছে। একটু 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 পানি
খেলা চলছে বিবিআই মাঠে, আপনি এই ব্যাপারে কি বলবেন? আমি বিবিআই স্কুলের শারীরিক শিক্ষিকা শিক্ষাসীনা। আজকে স্পোর্টস ডে, 19তম মেজর ধ্যানচাঁদ উপলক্ষে আমরা আজকের দিনটাকে 19 আগস্ট স্পোর্টস ডে হিসাবে, আন্তর্জাতিক স্পোর্টস ডে হিসাবে পালন করা হয়। এই উপলক্ষে আমরা বিবিআই স্কুল থেকে আমরা বয়েজদেরকে 2টা টিম করে একটা কম্পিটিশন করাতে যাচ্ছি। তার কম্পিটিশন তো অলরেডি চলছে, আপনারা দেখছেন। এটা ক্রিকেট 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 ইনডোরও হচ্ছে আমাদের স্কুলের ভিতরে। আবার আরো একটা ম্যাডাম আছে, ম্যাডামকে ইনডোর করা। কি কি গেম হচ্ছে ইনডোরে? ইনডোর তো আমি এখানে আসি, এখানে আমরা যোগা শেষ করলাম, এরপরে একটু রিক্রিয়েশনেও হবে, আর ইনডোর ম্যাডাম করছে আর কি। এটা বিবিআই স্কুল থেকে উদ্যোগ নেওয়া হয়েছে? বিবিআই স্কুল থেকে করা হচ্ছে। আপনার পরিচয়টা আবার একটু সুন্দর করে বলুন। আমি বিবিআই স্কুলের শারীরিক শিক্ষিকা শিক্ষাসীনা।
গেট বন্ধ আমাদের ইন্ডিয়া দপ্তরকে উনি সমৃদ্ধ করেছে ওনার অত্যন্ত প্রতিভার মাধ্যমে উনি বিভিন্ন আঙ্গিনায় আমাদের স্টুডেন্টদের মানুষকে সহযোগিতা করে খেলোয়াড়দের উনি তৈরি করে আসছে বহুদিন যাবত। ধন্যবাদ স্যার। তারপরে পুরস্কারটি গ্রহণ করার জন্য ইংলিশ মিডিয়াম স্কুলের বাবুল চন্দ্রদের বেস্ট স্পোর্টস অর্গানাইজার এবং আজকে গর্বের দিন জাতীয় ক্রীড়া দিবস সেই যে টুকরোই হলো শান্তিপূর্ণ সমাজকে উন্নত করার জন্য খেলাধুলা। আমাদের এবার ক্রীড়া দিবসে যে থিম শান্তিপূর্ণ সমাজকে খেলাধুলার উন্নত করার জন্য খেলাধুলা। দ্বিতীয়টা হলো ঐক্য এবং দলবদ্ধতা বৃদ্ধির জন্য খেলাধুলা। আমরা এর পাশাপাশি আমরা এই জেলা থেকে আমরা আরো একটা থিম নিয়ে, যেটা আমাদের জেলার মূল লক্ষ্য, আমরা আরো একটা থিম তোমাদের সামনে বলতে চাই যে আমাদের দক্ষিণ জেলাকে নেশামুক্ত করার জন্য আমাদের খেলাধুলা যাতে আমরা বৃদ্ধি করতে পারি। প্রতিটা যুবক প্রতিটা যুবতীকে যাতে আমরা মাঠ মুক্তি করতে পারি। রাজ্যের জাতীয় দেশের যে থিম রয়েছে, থিমের পাশাপাশি আমাদের থিম থাকবে জেলার পক্ষ থেকে যে আমরা নেশামুক্ত সমাজ গড়ার জন্য আমাদের খেলাধুলা অগ্রাধিকার। আমি আজকে এখানে তোমরা বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণ করেছো। আজকের এই দিনে যারা আমাদের রাজ্য এবং জেলার মধ্যে খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, রাজ্য এবং জেলার মানকে উজ্জ্বল করেছেন, আজকের এই অনুষ্ঠান থেকে আমি তাদেরকে গুরুত্বপূর্ণ শ্রদ্ধা জানাই। পাশাপাশি সবাই যারা পুরস্কার গ্রহণ করবে তোমরা একটু উৎসাহিত করবো। আমি প্রতিটি খেলায় শ্রেষ্ঠত্ব, সম্মান এবং বন্ধুত্বের অলিম্পিক মূল্যবোধকে আত্মস্থ করার আমি নিজেকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আবেগগতভাবে ভারসাম্যপূর্ণ করব। আমাদের যিনি হকি জাদুকর যাকে বলা হয় মেজর ধ্যানচাঁদ জি, ওনার জন্মজয়ন্তী আজকে 29শে অগাস্ট। ওনার জন্মজয়ন্তী থেকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে জাতীয় ক্রীড়া দিবস ঘোষণা করা হয়েছে। জাতীয় ক্রীড়া দিবসে আমরা 3 দিন ব্যাপী, কিছুক্ষণ আগে বলেছি আমাদের ক্রীড়া দপ্তর রাজি 3 দিন ব্যাপী এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূল উদ্দেশ্য হল যিনি ধ্যানচাঁদ জি, যিনি আমাদের ভারতবর্ষকে হকিতে 1928 এবং 1932 এবং 1937 সালে 3 তিনবার উনি
ষোলবার ওনার জন্মজয়ন্তীতে ক্রিয়া দিবস ঘোষণা করা হয়েছে। শুধু ক্রিয়া দিবস জন্মজয়ন্তীকে কেন্দ্র করে না, আজকের দিন যারা আমরা সারা বাংলাদেশে পাশাপাশি আমাদের রাজ্যে আমাদের জেলায় যারা খেলাধুলায় অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে, জেলা এবং রাজ্যের মান বিয়ে করেছে, দেশের মান বিয়ে করেছে, তাদেরকেও সম্মান প্রদর্শন করার আছে একটা দিন। পাশাপাশি আগামী দিনে যাতে আমাদের সুস্থ শরীর গঠনের জন্য, মানসিক বিকাশের জন্য যাতে খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়া হয়, আমাদের তো অগ্রাধিকার দিয়ে আমরা নিজেরাই যাচ্ছে স্বাস্থ্য সচেতনতার জন্য, নিজেদের মানসিক বিকাশের জন্য যাতে আমরা খেলাধুলায় অংশগ্রহণ করি, নিজেদের শরীর ঠিক থাকার জন্য আমরা খেলাধুলায় অংশগ্রহণ করি। এজন্য আজকের দিনে আমরা যেগুলোকে সচেতন করার জন্য আজকে নিজের বিষয়টি করি। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করবেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, এরই মধ্যে শুভ সূচনা হয়ে গেল। এই প্রচলিত আলোক শিখা সমুজ্জ্বল হোক আমাদের সকলের জীবন। আমরা ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস মানে ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন থেকে আমি চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা এবং আমার মেম্বার্সরা আছেন। আজ এই মধুপুর সাহাপাড়া এখানে একটা ঘটনা হয়েছে গত 27 তারিখ। তো এখানে পক্সো একটা কেস হয়েছে। এই পক্সো কেসে একটা ছোট্ট নাবালিকা মেয়ে নির্যাতিত হয়েছে, যৌন নির্যাতিত হয়েছে। তো সেই উপলক্ষে আমাদের তদন্তের জন্য কমিশনের তরফ থেকে এখানে আসা এবং এসে আমরা ওই ছোট্ট বাচ্চাটার সাথে কথা বলেছি এবং মা দিদা যারাই আছেন এখানে আমরা কথা বলেছি এবং পিএসেও আমরা গেছি এবং যে অপরাধী তাকে তাড়াতাড়ি ধরার জন্য আমরা আইওকে বলেছি এবং আমাদের ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে আমরাও পিএসএ বলবো যেভাবেই হোক লোকটাকেও ধরার জন্য, কারণ এরকম যদি অপরাধ করে থাকে লোকটা কোনোভাবে যেন ছাড়া না পায় সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে এবং এই কেসে মেয়েটি যেন যথাযথ সব দিক দিয়ে ন্যায় পায় সেটাই আমরা দেখব। দাদা সেদিনের কথা করে আমার দেওয়া ছিল, এরপরে গিয়ে আমার কোন সময় দুপুরবেলা না রাত্রে? দুপুরবেলা। আচ্ছা, তুমি কি করতেছিলে তখন? মোবাইলটা কার? বাবুর মোবাইল। কি দেখতেছিলে তখন? কার্টুন। আচ্ছা, তারপর দাদুটাকে এই ঘরে আসলো? দাদু মোবাইল ধরেছে, তারপরে পরে টিভির কথা করে আমার লেগে গেছে, লেগে গিয়ে আমার খুললাম, তারপরে
আমার দেখা হলে সামনে দিছে মা দূরে আসে আবার দেখে দাদা আমার সামনে ভিতরে করে যাও কথা। আচ্ছা, তুমি কার্টুন দেখতেছিলে না গড়ে, তখন দাদুটা বারিন্দাতে আয়া ডাক দিছে টিভি দেখার লিগে না? এই দাদুটা কি এরকম যে খারাপ কাজ করছে তোমার সঙ্গে এই প্রথমবার না আগে আরেকবার করছে? দুইবার করছি। দুইবার করছে? আচ্ছা ঠিক আছে। বাচ্চার মা কই? রকেট ত্রিপুরা, বাবার নাম তরণী ত্রিপুরা। আমার বউ কালকে মারা গেছে, কালকে সকালে বালা আছে। আমি দেখছে সকালে উঠি আমি গাছ কাটতে গেছি যে, এবং গাছও দিছে, এরপরে যে বাড়ি আয় মুখ টুক ধুই, এরপরে আমি বাদ দুগো খাই রেখা কামে গেছে, রেখা কামে তো নাই, স্ক্রেপ টিস্ক্রেপ বাগানে তুলি, এরপরে দিয়ে আমি বাড়িতে আইসে আই স্কুল শুকাই দিই উঠোনে, এরপর উঠোনে সাপ খেতে সাপ অল্প পাচ্ছি, এরপরে দিয়ে আমি স্নান করছি, স্নান করে দুনুয়া স্নান করে এরপরে দিয়ে বাদ দুগো খাইছে। তো গরম লাগছে যে আমি তো ফ্যানের তলায় ঘুমাইছি, গরম লাগে করে ফ্যানের তলায় ঘুমাইছি যে, এরপরে উড়ি বাবা তো বাজারে গেছে, আমি 4টা বাজে গেছে, কালকে বৃহস্পতিবার আমার সোনাই বাজারে বাজার বার, এরপরে আমি সোনাই বাজারে গেছি স্নান করছি, যাইবার আগে দিয়ে স্নান টান করি, এরপরে দিয়ে স্নান টান করি রেডি হয়েছে। আমি মায়া আমার বিয়েরও কইছে আমার ওয়াইরে, আমার মায়া দুগা ইয়া বাচ্চার লগে বাচ্চা খেলে, আমি কইছে বাচ্চা দুন ঘরে একটু কই রাখিস, এরকম কই আমি বাজারে গেছে। এরপর দিয়ে বাজার তো আমি প্রায় আধা ঘন্টার মতন হয়েছে বাজারে, তো আইসে মাত্র নিচে খবর পাইছে, এবার আমি সেখাল দিয়ে এক টানে আইসে বাজারে, বাজার তো বাড়ি আই দেখি যে অবস্থা। কল্পনা ত্রিপুরী, ত্রিপুরা ফুলে কল্পনা ত্রিপুরা ফুলে একটু কথা কল্পনা ত্রিপুরা। তোমার নাম কি? আমার নাম প্রকাশ ত্রিপুরা। বাড়ি কই? বাড়ি উত্তর কালাজোড়া। আর ছেলের জামাইয়ের বাড়ি? জামাইয়ের বাড়ি ছিল সোনাই চাটকশ্রী নতুন পাড়া, দেখুন চাটকশ্রী নতুন পাড়া। আপনাদের অভিযোগ কি, মানে কি ধারণা? কি ধারণা? আমার ধারণা আছে কি মাইয়ারে মারি হেরে নিজে মাইরা সকালে 10টার সময় হের বদিলুর কথা কইছি মোবাইলে, বুঝছেন? মোবাইলে কথা কয় এই হের বদিলুর কথা কইছে, হে আসলে আমার পরিবারে আমার বিয়ে আসলে হাসপাতালে ভর্তি, নুনু হাসপাতালে। হ্যাঁ, হাসপাতাল থেকে হে বাড়ি গেছে, তারপর হেরে বলে কইছে বলে আমার মোবাইল কথা কইছে, এ কথা ওই তাইনে বদি কইছে ওই না কথা। আমরা তো মানে দূরে, হ্যাঁ, তাহলে মানে হের মানে খবর ইয়ে পাইছে যে মানে মাইয়া মারা গেছে, কেমনে মারা গেছে এগুলো তো আমরা মানে চোখে দিয়ে দেখছে না। তো হের মা বাবা সব তো মানে এখন মানে কয় কি হে মানে জামাই মারি ফেলেছি মায়েরে, হে মানে ফোন করলেও ফোন তো ধরে না, শাশুড়ি বলে বারবার ফোন করছি, হেরে মানে কোনোদিন মানে ফোন ধরে না, মানে ব্লক করে রাখে দিচ্ছি, কি লেগে যে ধরে না, মানে দক্ষতা হে জাগাতে। কি মনে হয়েছে?
120 দিলে এখান তো 6 টাকা ওলা কি ফটো আনতে যান ভিডিও করলে তো নয় হতে একটা রাখি দিব লাগিছিল दुकान दिखे सब लगो ना 48 लगो ना 48 তোমরা এক সাইডে ধরো লাইট গিটা আমার অটৰাই দিয়ক তেতিয়া আহিব গোটেইটো বঢ়াই দিছে কেইটা হ'ল বলো কেইটা হ'ল ৰখিছে নেকি খালি 48 উল্টাই দিও 48 চাইছি কোথায় কই যাবেন আগরতলা কি মাল লোড আছে গাড়ি যে ট্রান্সপোর্ট দেবেন কি নাম আপনার আমার নাম উৎপল রায় গাড়ি মালিকের নাম কি গাড়ির মালিকের নাম হইল কাতর দাস কোন জায়গায় আগরতলা আপনার বাড়ি কোন জায়গায় ইল্লাবরা গাড়িতে কি মাল নিয়ে আইছেন দেবেন ট্রান্সপোর্ট কি মাল নিয়ে আইছেন দেবেন ট্রান্সপোর্ট কি ট্রান্সপোর্টের মাল কি মাল মাল কি আছে কসমেটিক্স আছে আরও অনেক জিনিস আছে कंटिन्यू सर
বিছনা তুলিয়া আমরা লাগাগরের মানুষ চাইছেন দৌড়িয়া টুকটুক লইয়া টুকটুক উঠাই আনছি। এরা কি লেগেছিল আপনার বাড়িতে? তারা ওয়ারিং করে কারেন্টের। কয়জন আছিল তারা? দুইজন। তারপরে আপনি হঠাৎ করে দেখেন, আপনি তখন ঘরে আসছিলেন না? না, আমি বাইরে আছি। তো কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? আমরা রান্না করে ওয়ারিং করে। জায়গাটা কোন জায়গায়? এটা আপনার বাড়ি কোন জায়গায়? নদিয়াপুর। কি নাম আপনার? প্রীতি রানী নাথ। সাউন্ড পলিউশন যারা ভায়োলেট করবে তাদেরকে তো আমরা আইন অনুযায়ী, মাননীয় আদালতের আদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা ভায়োলেশন করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আজকে এই সাউন্ড সিস্টেমটা আমরা সিজ করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। সামনেই তো আরো বিসর্জন আছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? যারাই ভায়োলেশন করবে সাউন্ড পলিউশন রুলস অ্যান্ড রেগুলেশন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যখনই আমাদের কাছে খবর আসবে। প্রথমেই তুমি যে সত্যনারায়ণ ডিওয়াইফাই পাই, মানে ডিওয়াইফাই ত্রিপুরা সম্পাদক কংগ্রেস তুমি যে সত্যনারায়ণ টিওয়াইফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কংগ্রেস কৌশিক সুমিত্রা সুমিত্রার সদস্যরা রক্ত ঋণ শোধ করুন, শহীদের পথকে পাথর করে আমাদের সংগ্রাম চলছে চলবে। শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, চলবে। আজকের এই সময় শহীদ দিলীপ তরুণ অরবিন্দ এবং রাজেশ্বর সুমিত্রা, তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের চারটি সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউ, টিএফের পক্ষে 1966 সালে রাজ্যে তীব্র খাদ্য সংকটে রাজ্য জুড়ে বামপন্থীরা খাদ্য আন্দোলনে নেমেছিল। ওই সময় আন্দোলনকে দমন করতে গিয়ে পুলিশ সরকারের নির্দেশে দমন-পীড়ন চালাচ্ছিলেন। 1966 সালের 29 আগস্ট আগরতলা শহরের বুকে একটা সামান্য ঝামেলাকে কেন্দ্র করে পুলিশ আন্দোলনকে দমন করা এবং একটা ভয় থেকে মানুষের উপর আক্রমণ সংঘটিত করেন। এই পুলিশের আক্রমণে উমাকান্ত স্কুলের ছাত্র
স্কুলের মাঠেই গুলিবিদ্ধ হন রবীন্দ্র দত্ত চৌধুরী। প্যারাডাইস চৌমুহনীতে আরেকজন ছাত্র তরুণ এবং সূর্য চৌমুহনীতে আরেকজন ছাত্র, সে একটা দোকানের মধ্যে কাজ করত, দিলীপ, তারা এই 1966 সালে খাদ্য আন্দোলনের পুলিশের গুলিতে তারা মৃত্যুবরণ করেন। 1990 সালে আমাদের রাজ্যের জুলাইবাড়ির দেবদারুতে কংগ্রেসে ঘাতক বাহিনীর হাতে জোটরাজত্বে শহীদের মৃত্যুবরণ করেন ডিএফআই রাজ্যের অন্যতম নেতৃত্ব দুজন, এবং তারা দুজনেই ছিলেন আমাদের রাজ্যের খেলোয়াড় রাজেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা। ফলে আমাদের আজকের এই দিনটা একদিকে খাদ্য আন্দোলনের শহীদ আর একদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের দিন, তরুণ যুবক যুবতীর শহীদ। আমরা গোটা রাজ্যে এসএফআই, ডিএফআই, টিএসইউটিএফ আমরা উদযাপন করছি, আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তো আমরা মনে করি যে লড়াই সেদিন শুরু হয়েছিল, আজও আমাদের দেশের সব মানুষ দুমুঠো দুবেলা খেতে পায় না। এখনও আমাদের রাজ্যের আজকেও গণতন্ত্র সবচেয়ে বেশি আক্রান্ত গোটা দেশে আমাদের রাজ্যে। ফলে এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমরা আজকে শপথ নিচ্ছি, এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আরও বেশি যুবকদের আমাদের সামিল করতে হবে। গোটা দেশের সব মানুষের পেটে দুবেলা দুমুঠো ভাতের যে মৌলিক অধিকারের লড়াই, এই লড়াইকে আরও তীব্র করতে হবে। এই লড়াই করে অধিকার ছিনে আনতে হবে। এই অধিকার ছিনে আনার লড়াইয়ে আরও বেশি মানুষকে কী করে যুক্ত করা যায়, আরও বেশি ছাত্র যুবককে কী করে যুক্ত করা যায়, সব পেটে ভাত সব হাতে কাজ, এই দাবিতেই আমাদের লড়াইকে আগামী দিনে তীব্র করব। এবং এই দাবি যদি আমরা আদায় করতে পারি, সব পেটে ভাত আর সব হাতে কাজ, তাহলেই আমরা মনে করি আমাদের লড়াই সফল হবে। রাজেশ্বর সুমিত্রা এবং দিলীপ্ত রবীন্দ্রের প্রতি আমাদের সঠিক অর্থে শ্রদ্ধা আমরা জ্ঞাপন করতে পারবো। এই শপথই আমরা আজকের দিনে গ্রহণ করছি। ভাষা আর গণনা, চলো স্কুলে চলো, খেলতে খেলতে জানবো ভাষা, শিখবো গণনা, হবে নতুন ভারত, বিপুল ভারত, বিপুল ত্রিপুরা। নিপুণ হব আমি আর নিপুণ হবে তুমি, জ্ঞানের আলো আলোকিত হবে জন্মভূমি। নিপুণ হব আমি আর নিপুণ হবে তুমি, জ্ঞানের আলো আলোকিত হবে জন্মভূমি। নিপুণ ত্রিপুরা। ত্রিপুরার ছাত্রছাত্রীদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীত। इंग्लिश मीडियम स्कूल टीचर्स इंचार्ज प्राइमरी सेक्शन श्रीमती सुतोफा कौर महोदया के
স্কুলের ছাত্রছাত্রীরা প্রত্যেকে আপনি তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমরা টিএমসি বরুণানগর ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে নিপুণ ত্রিপুরার 3rd ইউনিভার্সিটি এবং নিপুণ ভারতের 4th ইউনিভার্সিটি যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান এখানে উদযাপন হবে। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে, অর্থাৎ তাদেরকে দক্ষ এবং পটু করার জন্য 3 থেকে 6 বছরের মধ্যে বাচ্চারা যেন স্কুলমুখী এবং বিদ্যালয়মুখী থাকে, তার জন্য আজকে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, রয়েছেন এলিমেন্টারি এডুকেশনের ওএসডি অভিজিৎ সমাজপতি, আছেন আমাদের সাউথ জোনাল চেয়ারম্যান শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়, উপস্থিত আছেন 39 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শ্রী অলকায় মহোদয় এবং উনি আমাদের স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যান। আমরা শিশুদের বিকাশ এবং শিশুদেরকে আগামী দিন, এই শিশুরা হচ্ছে আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দর এবং সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, তাদের লিটারেসি এবং নিউমারেসি শিক্ষাগত যেন যোগ্যতা ওরা পায়, তার জন্য হচ্ছে আজকের এই অনুষ্ঠান। উদযাপিত হচ্ছে তার তৃতীয় বর্ষপূর্তি। ত্রিপুরাতে 2022 সালের 8 জানুয়ারি থেকে নিপুণ ভারত উপস্থিত থাকবেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার শ্রী বল্লভ কান্তি সাহা মহোদয়, উপস্থিত থাকবেন ইন্সপেক্টর অফ স্কুল সদর শ্রী দেবব্রত মজুমদার মহোদয় এবং উপস্থিত থাকবেন পশ্চিম জেলার শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়, উপস্থিত থাকবেন 39 নং পূর্ব ওয়ার্ড কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয়, উপস্থিত থাকবেন 40 নং পূর্ব ওয়ার্ড কর্পোরেটর শ্রীমতী সমিতির বরণ করবে। প্রথমে বরণ করে নেওয়া হবে আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক সাউথ জোনাল চেয়ারম্যান শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়কে। 20 জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এই শুভ সূচনা করেছিলেন এবং আজ তার তৃতীয় বর্ষপূর্তিতে নিপুণ ত্রিপুরা টিচার্স ইনচার্জ শ্রী দুলাল সাহা মহোদয়কে এবং বরণ করে নেওয়া হবে টিচার্স ইনচার্জ প্রাইমারি সেকশন শ্রীমতী সুতপা কর মহোদয়াকে। वीर्यं करवावहै तेजस्विनावधितमस्तु मा বরণ করে নেওয়া হবে আজকের এই অনুষ্ঠানের সভাপতি 39 নং পৌর ওয়ার্ড কর্পোরেটর তথা এসএমসি কমিটির চেয়ারম্যান শ্রী অলোক রায় মহোদয়কে। বরণ করে নেওয়া হবে ডিরেক্টরি অফ এলিমেন্টারি এডুকেশনের শ্রী অভিজিৎ সমাজপতি মহোদয়কে। ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার শ্রী পল্লব কান্তি সাহা মহোদয়কে বরণ করে নেওয়া হবে। দুলাল শাহ টিএমসি এডিলগর ইংলিশ মিডিয়াম স্কুলের ইনচার্জ।
নিপুণ ত্রিপুরার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকে এই গুরুভাতী অনুষ্ঠানের কর্মসূচি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করব। स्पोर्ट्स डे में त्रिपुरा में जो भी बच्चे हैं, चाहे आपको अवार्ड ना मिले, अवार्ड आपको नहीं चाहिए, किंतु अपने शरीर को ठीक रखने के और तंदुरुस्त रखने के लिए 1 घंटा कम से कम एक्सरसाइज, रनिंग, वॉकिंग, कुछ भी करो, स्पोर्ट्स एक्टिविटी करो, ये करना चाहिए। मैं करता हूं, मैं इसलिए मैं डेली करता हूं। सुबह मिस हो जाएगा तो शाम को, चाहे तो रात को 9 बजे भी करूंगा, 10 बजे। मैंने 12 बजे रात को 2 बजे भी वॉक किया हुआ 1 घंटा, 2 बजे तक। यही है त्रिपुरा में मुख्यमंत्री रहते मैं जब निकला था सेक्रेटरीट से 3 बजे 2:30 बजे में निकलता था, सुबह हो जाता था। तो निकलते समय मैंने कार छोड़ के सेक्रेटरीट से पैदल चल के सीएम हाउस में आता था पूरे स्टाफ के साथ, क्योंकि मुझे फिजिकल वर्क करना ही करना है। मुझे समय नहीं मिल रहा था, किंतु मैंने रात को जब आया, मैंने ढूंढ के निकाला, भाई कोई ना कोई रास्ता तो होगा। चलो भाई, सेक्रेटरीट से रात को 2 बजे रास्ता तो खाली रहता है, किसी को डिस्टर्बेंस तो होता नहीं तो सीएम हटेगा चलेगा तो दुनिया ही बंद हो जाएगा। तो रात को 2-2:30 बजे में चल के सीएम हाउस में आता था, आके पसीना निकलता था, उसके बाद गुनगुना पानी से स्नान करता था, स्नान करके उसके बाद टीवी में कुछ न्यूज देखा, थोड़ा सा खाना खाया, देन में सो जाता था। तो इंसान चाहे तो नियत साफ हो, उसके अंदर जुनून है, उसके अंदर करने की इच्छा है, टाइम उसके लिए मायने नहीं रखता। टाइम इसके लिए मायने नहीं रखता। लोग नहीं, मॉर्निंग वॉक और इवनिंग वॉक, किसने बोला मॉर्निंग वॉक और इवनिंग वॉक ही है क्या? मैं तो 12 बजे दिन के वॉक भी कर लेता हूँ, मुझे समय मिलता। मैं तालकोटरा में दिल्ली में 2 बजे दिन में भी करता हूँ, क्योंकि जहाँ जहाँ छाया है उसके पीछे जाता हूँ, थोड़ा सा धूप भी लगता है, विटामिन डी भी मिल जाता है। और आज के मेट्रो सिटी में प्रॉब्लम है, ब्लड चेक करो तो सबको विटामिन डी कम होता है, क्योंकि कोई धूप में जाता ही नहीं, जाएगा नहीं। डॉक्टर बोलेगा भाई 10 मिनट तो धूप लगा लो, नहीं जाएगा, काला हो जाऊंगा, गोरा होना है। गोरा होके क्या करोगे? आज के दिन में सिर्फ यहाँ बैठे हुए बच्चे नहीं है, पूरे त्रिपुरा में दूर दूर तक मीडिया के माध्यम से, यूट्यूब के माध्यम से जो मुझे देख रहे हैं, उनको बोलूंगा आज के दिन में तय करो, जो पूरे दिन में 1 घंटा मैं अपने शरीर और आत्मा के लिए दूंगा। और जब अपने के लिए 1 घंटा डेली कोई व्यक्ति देगा शारीरिक परिश्रम करने के लिए और इस स्पोर्ट्स की एक्टिविटी के लिए, निश्चित वो एक साउंड माइंड वाला व्यक्ति तैयार होगा। और जो साउंड माइंड वाला व्यक्ति तैयार होता है, वही एक सही दिशा और दशा दे सकता है, जैसे कि माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी है। मैं आशा करता हूं आज के दिन को सफलतापूर्वक आप मनाएंगे। और साथ ही साथ एक केंद्रीय विद्यालय के जो मेरे बच्चे बैठा हुआ है सामने, इनको मैं थोड़ा सा बोलूंगा। देखो, बच्चे किचिर मिचिर करे तो मजा आता है। अच्छा बताओ भाई, यहाँ जो सभी बच्चे बैठे हैं, मुझे कौन कौन पहचानता था? इससे पहले देखा, जरा हाथ उठाओ तो। अच्छा, सभी पहचानते हैं। मेरा नाम लाल गुलाबी है, ठीक है क्या? क्या नाम? जो एडमिनिस्ट्रेटर है, जैसे मैं मेंबर ऑफ पार्लियामेंट हूं, चुना हुआ व्यक्ति हूं। विशाल कुमार जी यहाँ IAS ऑफिसर है, DM है। मीना जी यहाँ MLA है, चुना हुआ व्यक्ति है। चुना हुआ व्यक्ति का काम क्या है? एडमिनिस्ट्रेशन चलाना, लॉ बनाना और इंप्लीमेंट कराने के काम
आइन व्यवस्था में जो है पुलिस और जुडिशियल सिस्टम, सिविल एडमिनिस्ट्रेशन, इनका काम है। अब नेशनल स्पोर्ट्स डे तो मनाते हैं, किंतु इसको ट्रांसपेरेंट कभी किया? स्पोर्ट्स एक्टिविटी तो बहुत पहले से भारत में चलता है। 1947 में भारत स्वाधीन हो चुके हैं, फ्रीडम मिल गया था। स्पोर्ट्स के अलग अलग कानून भी बना है। क्या स्पोर्ट्स के एक्टिविटी ट्रांसपेरेंट थे? 1947 में देश स्वाधीन हुई है। आज 2025 में जाके नरेंद्र भाई मोदी सरकार ने स्पोर्ट्स के लिए ट्रांसपेरेंट लॉ लाया है, बिल लाया है। इतने दिन नहीं थे। अच्छे अच्छे स्टूडेंट रह जाता, अच्छे अच्छे स्पोर्ट्स पर्सनालिटी रह जाता है, पर पीछे दूसरा चला जाता है कि वो बड़े लोगों का बच्चा है, उनका पहुंच है। किंतु अभी मैं माननीय प्रधानमंत्री जी को धन्यवाद दूंगा और मेरे मित्रों जो स्पोर्ट्स मिनिस्टर मनसुख भाई मांडविया को, जो उन्होंने इस बार विरोधी पार्टी ने पार्लियामेंट को चलने नहीं देने का बेड़ा उठा के बैठे हुए थे, उसके बाद भी वो बिल पास कराया जिसमें स्पोर्ट्स बिल में लाया गया, आरटीआई के अंदर स्पोर्ट्स को लाया गया है। और आरटीआई के अंदर लाया गया मतलब हम अपने मन से सिलेक्ट करके किसी को बात दे दे, किसी को ले लिया नहीं कर सकते, क्योंकि आरटीआई के माध्यम से आपके पैरामीटर सार्वजनिक रूप से आ जाएगा। कितना खर्चा किया, किसको लिया, क्यों लिया, किस कारण से लिया, आप अभी अकाउंटेबिलिटी आपका फिक्स हो चुका है। ये काम 2025 में मोदी को करना पड़ा, इसके पहले नहीं किया। आज यहाँ छोटे छोटे बच्चे, बहुत लोग मेरे भाषा को समझ में नहीं आएगा, इंटरेस्ट नहीं है उनको, तो टॉफी समझ में आएगा, चॉकलेट समझ में आएगा। कोई मूवी का बात बोलूंगा, टॉम एंड जेरी बोलूंगा तो मेरे साथ समय के साथ जब बड़ा हुआ तो दुनिया समझ में आ रहा है, एक जैसा ही है। तो आज 1925 में 2025 में जाके ये कानून लाया। हमारे जब हम किसी स्पोर्ट्स पर्सनालिटी, दीपा भी एक बार गई थी, ड्रॉपिंग में उसको बात दे दिया, उनकी मर्जी है। ओलंपिक में अपना दादागिरी चलाता है। एंटी डंपिंग के डंपिंग का भी बिल अभी 2025 में मोदी ने लाया। अब हम अपने बच्चे को उसी हिसाब से तैयार करेंगे, जिसको यहां से एंटी डंपिंग का टेस्टिंग होके जाएगा, उसको ऊपर उसी हिसाब से उसको ट्रीटमेंट दिया जाएगा। अब जब ओलंपिक বা कोई गेम्स खेलने के लिए विदेश में जाएगा, मेरे किसी बच्चे को रोते हुए भारत में वापस आने का जरूरत नहीं, बोला मुझे बात दे दिया। ये काम भी मोदी को करना पड़ा। ये काम पहले भी सरकार थी, क्यों नहीं किया? क्योंकि उनको तो अपने परिवार लोगों को ही अवार्ड दिलवाना है, वो अपने परिवार के बाहर नहीं जाता। राजीव गांधी को ही भारत रत्न देना पड़ेगा, इंदिरा गांधी को ही देना पड़ेगा, जवाहरलाल नेहरू को ही देना पड़ेगा, इसके बाहर नहीं जा सकते। ऐसा कि उनको मौका मिले तो प्रियंका गांधी के बेटा बेटी को वो दिलवा देगा। ये हालत है इनकी। इंग्रेज तो चले गए, इंग्रेज नामी, इंग्रेज के पिट्ठू देश के सत्ता में बैठ गए थे। आज भारत माता के असली संतान भारत के प्रधानमंत्री बने हुए हैं, जो कि एक गरीब घर से उठ के वहां बैठे, इसलिए उनको समझ में आता है एक आम आदमी भारत का क्या सोचता है। उनके बेटा बेटी को स्पोर्ट्स में हो, एजुकेशन में हो, प्रोफेशनल कोर्स में हो, उसको आगे बढ़ाने के लिए कितना मेहनत होता है, कितना कष्ट होता है, ये नरेंद्र भाई मोदी को मालूम है। इसलिए उन्होंने ये सब कानून लाया और सबको उसमें अधिकार समान हो उसका व्यवस्था किया है।
Manager, ONGC Tripura Asset. Let's give a big round. Shrimati Meena Rani Sarkar. Last but not the least, we warmly welcome Arshia Das, an emerging sporting talent from Tripura. नेशनल स्पोर्ट्स डे। और नेशनल स्पोर्ट्स डे जब मनाते हैं किसको सामने रख के, तो हमारे सामने जो मेजर ध्यानचंद जी का तस्वीर है, तो तस्वीर हमको बता रहा है कि आज नेशनल स्पोर्ट्स डे उनके प्रति समर्पित है। और एक बात यहाँ के सभी बच्चे हो सकते नहीं जानता है, इस नेशनल स्पोर्ट्स डे में जिनका फोटो यह लगा हुआ है, मेजर ध्यानचंद जी जो हॉकी के जादूगर माना जाता है, उसका अवार्ड भी दीपा कर्मकर को मिल चुकी है। पद्मश्री तो मिली है, अर्जुन अवार्ड मिली है, आपके नाम के अवार्ड भी त्रिपुरा में दीपा कर्मकर को मिल चुके हैं। आज के ये कार्यक्रम में हमारे साथ इस बादरगढ़ कॉन्स्टिट्यूंसी के एमएलए श्रीमती मीना रानी सरकार, श्री विशाल कुमार, इस डिस्ट्रिक्ट की डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट संजीव कुमार जी हमारे बीच में थे, ओएनजीसी के एसेट्स मैनेजर। इनके एनुअल प्लान का मीटिंग है, क्योंकि ये कल ही सडनली किया, बिकॉज ऑफ दैट वो अपने मीटिंग में। हेलो हेलो ओएनजीसी रावणपुर मास्टर हमारा एक्चुअली चैनल में दिया ना 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 या ने पर भी To begin our celebration, may I now invite all our esteemed guests to pay a floral tribute. All are requested to give a huge round of applause.
family and friends to play and participate in sports, and I will strive to imbibe the meter backstroke and 50-meter backstroke at the 54th KBS National Sports Meet. He has also represented our school at the SGFI competitions 2020. Hello. And also represented our school at the SGFI and Khelo India competitions 2020. Physically fit, mentally strong, and emotionally balanced. Next, sir will felicitate Dronacharya awardee Shri परियोजना स्पोर्ट्स के ऊपर नरेंद्र भाई मोदी जी ने सरकार आने के बाद लिया है और साथ ही साथ 2014-15 में यूपीए सरकार जब थी स्पोर्ट्स के ऊपर 1643 करोड़ रुपया खर्चा होता था। आज नरेंद्र मोदी ने 3 गुना बढ़ा के 25-26 में इसको 3,794 मैंने लगभग 3,800 करोड़ रुपए स्पोर्ट्स में खर्चा करने के लिए प्रावधान रखा है। उससे नियत के बारे में क्लियरिटी से समझ में आता है। कुछ लोग बोलता है करता नहीं, ये करना चाहिए वो करना चाहिए। करने के लिए व्यवस्था कौन करेगा? एडमिनिस्ट्रेशन करता है, सत्ता में बैठे लोग करता है, जनप्रतिनिधि करता है, उनका काम है। इनके लिए लॉ बनाना है, इंप्लीमेंट कराना है। मोदी जी इस काम को बखूबी किया है और आज भारत में बड़े मात्रा में अवार्ड, चाहे पैरालंपिक में हो, चाहे ओलंपिक में हो, चाहे नेशनल स्पोर्ट्स में हो, चाहे कॉमनवेल्थ में हो, ये सब गेम के नाम गांव के लोग नहीं जानते थे। आज गांव में भी पैरालंपिक के बारे में जानता है। भाई पैरालंपिक यूरोप में हुआ था और उसमें भारत ने 60 के ऊपर पदक, 70 के ऊपर पदक लेके आ गए। लोग जानते हैं, तब इंस्पायर होता है। मैं मुख्यमंत्री रहते बोलता था दीपा को घुमाओ, हर जगह में हमको क्यों भाषण दे, उसको भाषण दिलवाओ, लेके जाओ, आरसीआई को घुमाओ, डिस्ट्रिक्ट में लेके जाओ, ब्लॉक में लेके जाओ, इन्हीं को खड़ा करो। विप्लव जब बोलेगा तो इससे ज्यादा असर पड़ेगा दीपा जब बोलेगी, क्योंकि वो प्रमाणित है। उसने जिम्नास्टिक में दुनिया के सामने नाम कमाया है, इज्जत दिलवाया भारत को। तब लोगों को, छोटे बच्चे को विश्वास होता है दीपा भी कर सकता, मैं नहीं क्यों नहीं कर सकता। टीवी में देखे, यूट्यूब में देखे, मोबाइल हैंग नहीं, मोबाइल আছে না কাজ করো না। আচ্ছা ওই প্রকাশ দা आज नेशनल स्पोर्ट्स डे जो मेजर ध्यानचंद जी का जन्मदिन पे हम मनाते, जो हॉकी के जादूगर थे, जिनके लिए हमारे देश बहुत बार ओलंपिक में गोल्ड मेडल मिला है। तो ये डे मैं चाहती हूँ कि सिर्फ एक ही दिन 29 अगस्त में हम रोज स्पोर्ट्स डे मनाए, जो हम रोज अपने के लिए 1 घंटा टाइम निकाले और 1 घंटा एक्सरसाइज करें, क्योंकि जो फिजिकली फिट होते तो वो हर एक चीज के साथ लड़ सकते, और जो स्पोर्ट्स करते वो मेंटली भी बहुत स्ट्रांग होते। एज ए एथलीट मैं चाहती हूँ यहाँ पे जो भी बच्चे हैं, अब सब लोग, कोई जिसको जो स्पोर्ट्स पसंद है उसके साथ आप जुड़िए और आपकी फ्रेंड्स को भी जुड़ाइए, क्योंकि 2036 में हमारी जो प्रिय प्रधानमंत्री जी का सपना है हमारे देश में ओलंपिक्स करने का, और उसमें हमारी मेडल टैली सबसे ऊपर रहे, इसके लिए सबको स्पोर्ट्स पे आना पड़ेगा, सबको स्पोर्ट्स लवर होना पड़ेगा। आज ये नेशनल स्पोर्ट्स डे पे हम ठान लेते कि हम सब लोग स्पोर्ट्स करेंगे
खेलेंगे, हर गली में खिलाएंगे। विश यू ऑल द Thank you, sir. আমি বাড়িতে আসলাম না, আমার মিসেসে কালকে লইয়া RGM এ গেছিল। এখানে কালকে প্রায় 9টা-10টা দিয়ে 8টা-9টা দিয়ে গেছিল। যাওয়ার পরে এখানে ডাক্তারে ওষুধ দিছে, যাওয়ার পরে কোনো অ্যাডমিশন করছে না, এখানে মানে বাড়ির দিয়া দিছে, এত বেশি আসলো না তখন। দেওয়ার পর থেকে কালকে থেকে যে জ্বরের ওষুধ খাওয়াইতে আছে অলরেডি সিরাপটা শেষ হওয়ার পথে। কালকে থেকে এখন অবধি মানে 1 মিনিটের লাগে আমার মাইয়ার জ্বর কমছে না। আমি বাড়িতে থাকি না, বাইরে কাজ করি। তো বুড়ে আমার মিসেসে আমার ফোন দিতে 5টার দিকে দিয়া কইছি ইমার্জেন্সি করে আওয়া লাগে, কালকে থেকে এখন অবধি মাইয়ার কোনো জ্বর কমেন না। তা আমি কইছি আইতাছি তোমরা রেডিও। আমি আইছি, ডাক্তারের কাছে আওয়ার পরে চেম্বারে ঢুকছি, ঢুকার পরে মাইয়ারে বয়াইছি, কেন বয়ানির পরে ওই যে কালকের যে প্রেসক্রিপশনটা আসলো হাতে এটা দিছি তাইনার দ্বারা দিয়া। তাইনে জিজ্ঞাসা কয়দিন থেকে কইছে আজকে 3 দিন থেকে মাইয়ার জ্বর। তো কালকে আমার সেখানে গেছিলাম, যাওয়ার পরে ওষুধ দিছে, কিন্তু মাইয়ার 1 মিনিটে লাগি জ্বর কমেন না। তো জ্বর কমেন না কইছে তাইনে হাত দিছে মাইয়ার এখানে হাত দিছে, হাত দিয়ে কাছে দেখে হয়তো তোমরা এখানে কে লাগিয়ে আইছো, তোমরা এখানে যাও। তখন আমি কোনো কথা কইছি না তাইনের লোকে। পরে তোমরা এখানে আইছো কেন, অলরেডি লেখা আছে কালকে এখানে কি আমরা ডাক্তার দেখাইছি, তো মাইয়ারে রেফার দিব কিরকম। এখানে রেফার দিলে তো অলরেডি রেফার থাকলো না, প্লাস এখানে এডমিশন হলো তো এখানে রাখলেন আপনি একজন ডাক্তার। ওইখানেও জানো না তোমরা শিশু ডাক্তার নাই, তোমরা এখানে যাও, এখানে যাও। কই আমি বাইরে গেছি, কইছি এরকম কিরকম কথা কোন আপনি। আমরা ভগবানের পরে যদি কেউরে মানি তাহলে ডাক্তার দিয়ে মানি। ভগবানের পরে কেউ যদি বাঁচায়, আমরা কোনো দুর্ঘটনা হয়ে আইলে ডাক্তাররা আমরা চিকিৎসা করে আমরা সুস্থ করে। আপনি এরকম কিরকম কথা কর হয়তো। যখন আমি এরকম উচ্চবাচ্য কথা মানে এরকম কথা কইতাছি তখন মানে লোকজন আইছে, আবার পরে আমার দেখাইলা দেওয়া কইছি কিরকম দেখাই মুখ আপনার দেখাই, দেখানোর পরে আপনি যদি আমার মাইয়ারে ভুল ওষুধ যদি মারিলে এরপরে আরো রিকোয়েস্ট করে আমি বলছি আমি দেখাইতাম না। এইরকম আমার লগে আজকে ব্যবহার করছে, আজকে আমার লগে এরকম ব্যবহার করার না জানি কত মানুষের লগে তারা এরকম দুর্ব্যবহার করতেছে। সব ডাক্তার খারাপ তা আমি কই না, আমার হইলো একটাই ওখান যে ডাক্তারে কমসে কম সোশ্যাল মিডিয়াতে ইয়া কইতে হইব যে এরকম কোনোদিন আমরা কোনো রোগীর লগে কোনো পেশেন্টের লগে এরকম দুর্ব্যবহার করতাম না। যা করছি আমরা ভুল করছি। সরকার কিটা তারা ফ্রি চিকিৎসা করেনি, সরকার তারা কিটা স্যালারি দেন নাই, বা সরকার ডাক্তাররা এরকম কে লাগে পাবলিকের সঙ্গে করে, পেশেন্টের লগে কে লাগে এরকম করে। আমি আজকে কেন বলছি যতক্ষণ পর্যন্ত আমার এটা সলিউশন হয়েছে না ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠতাম না। আমার মাইয়ার জ্বর কিরকম আপনারা হাত দিয়ে দেখতে পারেন। আমার মাইয়ার বয়স 4 বছর রানিং। আমি ঠিক 8:30টার দিকে চেম্বারে ঢুকছি গিয়া ইমার্জেন্সিতে। দেখছে না না কই ইমার্জেন্সি তো না, তো বর্তমানে কোনো ডাক্তার নাই। আর আমি সকালে কইবা ইমন ডাক্তার আমি চাইতাছি অক্ষণ ডাক্তারে কমসে কম ডাক্তার যতক্ষণ তো মিডিয়ার কাছে ইয়া চাইছে না যে এরকম দুর্ব্যবহার আমরা কোনো ডাক্তার হলে কোনো পেশেন্ট হলে করতাম না। এর আগে আমি এখান থেকে করতাম না, আমার মাইয়ার চিকিৎসা আমি আর করতাম না। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্লাস স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, যাতে পরবর্তী সময় এরকম কোনো পেশেন্ট আসে ডাক্তারের দ্বারা যাতে দুর্ব্যবহারের স্বীকৃতি না হয়, সঠিক ব্যবহার যাতে ডাক্তাররা করে। সব ডাক্তার খারাপ এমন আমি বলি না, কারণ আজকে আমার
ক্লিন থাকো, অফিস ক্লিন, যেটা কাগজ লাগে না এগুলি সব করো, পরিবর্তন করো, যেটা চেঞ্জ করো, হ্যাঁ, যেটা কাগজ লাগে না এগুলি সব করো। করছি সুশাসনের এটা করছি, সব ভিডিওরে পাঠাও। আমার 18 গুলি পাইছে না, তারা আমাকে কমপ্লেন করছে না, পাঠাও। অনেকে আয়া দিচ্ছে, পাঠাও, তারা ওই এই রুমটা মুখ পরিষ্কার করে, মানে মুখটা খরচ করে আর কি। যারা কাজ করে করবেন, এইগুলি জানো দিত, এইগুলি জানো দিত, ওই না করো, মানে করো লাগলে ডিস্ট্রিক্ট করে দেন, লিস্ট করেন, লিস্ট করেন। হ্যাঁ, এত আমরা এখানে এই যে মান্যতা আমলের এইটা রাখে লাভ নয় তো, ঠিক আছে। রুমে রাখবেন, আর যেগুলি সব সাফাই করবেন। আমিও একদিন আবো, সব আমার অফিস একবার ওদের সাফাই করছিলাম, একদিন সবাই অফিসের লোক আসে সাফাই করবো। ডিস্ট্রয় করবেন কিভাবে, এটা পরিষ্কার করার, ওই যেটা ওই মাকড়সা টাকড়সা এইগুলি সব পরিষ্কার করা, আর যেটা কাগজ লাগলে এটা সব পরিবর্তন করা। এটা মানে ইম্পর্টেন্ট রাখে, যেটা লাগে না এটা সরান, আমি পেতেছি। যেটা মানে ইম্পর্টেন্ট তো আমি সরানোর কথা বলছি, যেটা ঠিক আছে। অফিস পরিষ্কার করো, এজেন্ট হয়ে গেছে, রুমগুলো এখন সুন্দর। যে কাগজ লাগতো না, যেটা লাগতো না ইংলিশ সব শোরুমে, হ্যাঁ। কিন্তু যেটা আমরা সেক্রেটারি দিয়ে দেব, হ্যাঁ। যেগুলো আমরা ওই যে আমরা হয়েছে কাজবার মাধ্যমে, যেটা হয়েছে মেলা হয়েছে। হ্যালো, বিনিময় হ্যাঁ না হ্যাঁ আর রুমগুলি সব পরিষ্কার করো, রুমগুলি সব পরিষ্কার করো, হ্যাঁ। 100% হওয়া লোক, হ্যাঁ। তুই তো বাইক সরা
কি দেখছেন এখন এসে? কি দেখুন বরফাতরিতে শান্তির বাজার রেফার করছে বিলোনিয়া করতে করছি আমরা করছে না শান্তির বাজার ডাক্তার আছে এখন তো সকাল পর্যন্ত ডাক্তারে নেই কালকে আইসি আর দেখছি এখন আর নাই রুগী নিয়ে আসেন? রুগী কারে আনছেন আপনি? আমার শাশুড়ি। মানে গতকালকে আনছিলেন? বরবাতুরের থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করছে। কি কইছে তখন ওই ডাক্তার? ডাক্তারের দেখে সিটি স্ক্যান করাইছে এরপরে আজকে 11টার সময় রিপোর্ট দানের কথা রিপোর্ট দিছে 12টার সময় রিপোর্টও দেখাতে পারছি না ডাক্তার নাই রিপোর্ট দেখামু করছে হাসপাতালে ডাক্তার নাই? ডাক্তার নাই সকাল পর্যন্ত কোনো ডাক্তার নেই। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে হাসপাতালে? না এখনো দেখলাম একটা রোগীকে প্রাইভেট গাড়ি করে নিয়ে যাচ্ছে, এক দুটো রোগী। আমিও তো দেখছি অ্যাম্বুলেন্স নেই হাসপাতালে? না অ্যাম্বুলেন্স না আমি দেখছি না অ্যাম্বুলেন্স। কি করবেন এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি জানাবেন? কি কমু পরিস্থিতি তো দেখতেই আছেন আমরাও দেখতে আছি আমিও দেখতে আছি সব হাসপাতালের অবস্থাই তো এই অবস্থা।
বিঘ্নহরায় পার্বতীর প্রিয় পুত্র গণেশায় নমো নমঃ। নমো গন্ধ পুষ্প এক বছর আগে তিনি আমাদের কথা দিয়েছিলেন এই পাড়া সুন্দরী কালীমায়ের মন্দিরকে নবকল্পনা প্রকাশ অযত্ন অবহেলা আর সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ ও ভক্ত প্রায় হয়ে থাকা এই প্রাচীন স্থাপনাটিকে সংস্কার করে মন্দিরটি আজ নবরূপ ফিরে পেয়েছে। আগরতলা একটু সাইড জানুদা একটু সাইডে কাকু ছুঁয়েলেন না শুভ উত্তরণ হতে যাচ্ছে আর কিছুদিনের মধ্যে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানবসম্পদ ঠাকুরের এবারে ভক্তিমূলক গান। আপনি শোনেন না কিন্তু মন্দিরের সংস্কারের কাজে পাশে এসে দাঁড়িয়েছে আগরতলা পুর। কামারচমনের যে আরেকটা আইল্যান্ড আপনারা সবাই দেখেছেন, আমরা ছোটবেলায় একদম ছোট আমরা দেখতাম ওখানে যে ওখানে 0 মাইল ফলক ছিল, এটাও দেখেছিলেন নিচে আস্তে আস্তে চলে গেছে। তখন মাইল চলতো, কত মাইল, ধর্মনগর কত মাইল, 100 মাইল, 200 মাইল বা আমাদের উদয়পুর 50 মাইল ছিল, এখন কিলোমিটার হয়ে গেছে। কিছুদিন আগে যখন আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে আমি বললাম এই ঐতিহ্যকে আমাদের মাটির নিচে চলে গেছে, তাকে উঠিয়ে নিয়ে আসতে হবে। এবং আমরা জানতাম সেখানে যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সময় যেভাবে আগরতলাকে সুন্দরভাবে সাজিয়েছে, সারা ত্রিপুরাকে সাজিয়েছে, সে বাজারেই হোক, স্কুল কলেজে হোক, বিভিন্ন জায়গায় ওনাদের যে অবদান সেটাকে পর্যন্ত আগের সরকার অস্বীকার করত, তাদের মূল্যায়ন করত না। কাজেই ইতিহাসকে তো আমাদের স্মরণ করতে হবে। আমার মা বাবা, আমাদের যে যারা আজকে যাদের জন্য আমাদের জন্ম, তাদের যদি আমরা স্বীকৃতি না করি, আমরা মহালয়ার সময় তর্পণ করি, তর্পণ কাদের উদ্দেশ্যে? যারা আমাদের ছেড়ে চলে গেছে, যাদের আমরা তাদের থেকে আমরা যে বেতন আমরা নিয়েছি তাদেরকে স্মরণ করা, এইসব জিনিস ওদের মধ্যে ছিল না। আমরা এর মধ্যেই নিজেদেরকে বাঁচিয়ে আমাদের নিজেরা বাঁচতে চাই। আমাদের মধ্যে যে মিউজিক যেটা আছে, সেই মিউজিক আমাদের নিশ্চয়ই আমাদের সেটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং সেটাকে আরো যাতে আরো ত্বরান্বিত করা যায়, ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে সেটাকে ডেভেলপ করা যায়। আমরা কেন না সুন্দর ভাবে আমরা বাঁচবো, কেন একজন আরেকজনের সাথে আমরা ঝগড়া করবো? আমি এখানে একটু আগে কথা বলছিলাম, এখানে যিনি এই ওয়ার্ডের যিনি কর্পোরেটর মহোদয়া, উনি আমাকে বলছিলেন এমুক জায়গায় একটা মন্দির আছে। তো দেখুন সবকিছু আমি বারবার বলছি যে তারও এখানে মন্দির কি, রাস্তার মধ্যে তো মন্দির নেই, এটা তার প্রকৃত স্থানে মন্দির বানানো হয়েছে। আমি কেন রাস্তাঘাটে আমি মন্দির তৈরি করব?
অ্যাকচুয়ালি আমি আমার কি সর্বনাশ করছি, আমার চলার ক্ষেত্রে সমস্যা হবে। আমি মন্দির রাস্তার মধ্যে যদি হয়, আমি ঘরে ঢুকতে পারবো না, বাড়িতে যেতে পারবো না। তাহলে এই মন্দিরকে কিন্তু রাস্তার মধ্যে যদি আমি মন্দিরকে আনি, তাহলে অসম্মান করা হবে, অর্থাৎ আমার নিজেকে অসম্মান। আমি ঘরে ঢুকতে পারছি না, আমি একবার হলেও বলবো যে আরে কি কারবার এখানের মধ্যে এরকম একটা মন্দির। আমি বারবার বলবো এই ধরনের সনাতনী ধর্মে এগুলো বিশ্বাস করে না। যেখানে যার স্থান সেখানেই তাদেরকে রাখা উচিত। আমি বহু জায়গায় দেখি আনাচে কানাচে একটা কোন রকম একটা কর্নার টর্নার পেলে এখানে একটা মন্দির তৈরি করবে, সেটা ঠিক নয়। আজকে এখানে আমি যে এসছি, হয়তোবা অনেকের মন খারাপ হবে। এই ড্রেনের উপরে আমরা কাভার দিয়েছি, কাভার দেওয়ার পরে এখানে ফ্রি গোয়িং নেই। এখানে যার যার বাড়ি ঘরের থেকে এখানে একটা মানে আপনার গ্যারেজের মতো অবস্থা করে দিয়েছে। তো এই গ্যারেজ যদি এখানে হয়, তাহলে সাধারণ মানুষ তার ঘরের ভিতরেও যেতে পারবে না। তাহলে আমি তো সুন্দরভাবে বাঁচতে চাই, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, কিন্তু আমি আবার নিজের সমস্যার সৃষ্টি করি। এটা কোন ধরনের সামাজিক কাজ? আমরা ডিসিশন নিচ্ছি আগামী দিনে যে এইভাবে কিন্তু আমরা চাই ডিসিপ্লিন রয়েতে বাঁচতে চাই। আমরা বিদেশে চাই, আমার কাছে প্রায় ফাইল আছে। কোথায় যাবেন? থাইল্যান্ড যাব। অনেক অফিসাররা, অনেক কর্মচারীরা কোথায় যাবেন? ইজিপ্টে যাব। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের যে পয়সাগুলো বিদেশে যায় সেইগুলো আমাদের রুখতে হবে। আমাদের ভারতবর্ষের মধ্যে এত সুন্দর জায়গা আছে, এত সুন্দর সুন্দর এই পর্যটনের ক্ষেত্র আছে, সেখানে যদি যায় এই পয়সাগুলো আমাদের এখানে জানে। আমি ত্রিপুরার মানুষকে বলছি, আমরা এখানে ত্রিপুরাতে এত সুন্দর সুন্দর পর্যটনের জায়গা আছে, আমরাই নিজেদের জায়গায় কিন্তু আমরা জানি না। আমরা সবসময় বলি যে মোমবাতির নিচটাই সবচেয়ে অন্ধকার। আমি নিজেই জানি না আমার কি কি আছে। আমি চলে গেলাম ওই কর্ণাটকে বা আমি চলে গেলাম বিদেশে। তো আজকে যদি এইরকম একটা অবস্থা হয়, তো বাইরের থেকে যখন মানুষ আসে এয়ারপোর্টে বা আজকে রেলওয়ের মাধ্যমে আসে, যখনই দেখবে এই ধরনের অবস্থা, সুন্দর কোত্থেকে হবে? এই সুন্দরতার জন্য বাইরের থেকে মানুষ, আমি আমার নিজেকে সুন্দর রাখছি না, তাহলে পর্যটনের ক্ষেত্র বা আগরতলা বা ত্রিপুরাতে মানুষ আসবে কেন? আমি নিজেই জঙ্গল বানাচ্ছি এখানে, এবং সেটা ম্যাটেরিয়ালিস্টিক জঙ্গল। আমি বলবো এটা প্রকৃত জঙ্গল না। সেটা জঙ্গলের সুন্দরতা আরেক রকম। সেখানে তো অক্সিজেন দেয়, এখানে তো অক্সিজেন দেবে না, কার্বন ডাইঅক্সাইড দেবে। যদি স্টার্ট করে কার্বন ডাইঅক্সাইড দেবে। তো এই অবস্থার মধ্যে আমাদের কাজ, আমাদের নিজেদের মধ্যে এই জিনিসগুলো যখন না আসবে, প্রথমে একটু অসুবিধা হবে। আমরা চাই যে স্মার্ট সিটি আমরা বানাচ্ছি, কিন্তু স্মার্ট সিটির সাথে সাথে আমরা স্মার্ট ওয়েতে চিন্তাধারার যে বিষয় সেগুলো আসতে হবে। একটা সুন্দর চিন্তাধারা সেটা যদি না আসে, তাহলে যতই আমরা পরিশ্রম করি, আমরা যতই বিল্ডিং বানাই, হাজার হাজার কোটি টাকা আমরা স্যাংশন করেছি স্মার্ট সিটির জন্য, সেটা কোনো কাজে হবে না। কারণ নেক্সট জেনারেশন এসে বলবে কোথায় আমরা আছি, ওই অন্য জায়গায় যাবে, সেখানে ঘুরে আসবে, দেখবে যে ওইখানে কত সুন্দর। অথচ আমরাই যদি সুন্দরভাবে আমরা নিজেরা রাখতে পারি, তাহলে আমার মনে হয় এটা খুব ভালো হবে। 2006 সালে এখানে উনি একটা পিতলের কালী মূর্তি বানিয়ে এখানে পূজা শুরু করেন, এই ছেত্রীজি, এবং সেইভাবেই চলছিল। কিন্তু ঠিক উনি যখন এই পুজো শুরু করেন, তার 3 বছর পরে দেখা গেল এই যে ঈশান ছেত্রী, উনাকে আর খুঁজে পাওয়া যায়নি। কোথায় গেছে? নোবডি নোজ। তো এই ইতিহাস আমাদের জানা দরকার। আমরা কিন্তু এখন আজকে পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে। আমি এখানে যখন পুজোটা দিচ্ছিলাম, আমি ওই ছেত্রীজির কথা মনে হচ্ছিল যে উনারই তৈরি যে পিতলের যে মূর্তিটা এখানে তৈরি করেছে। আজকেও এই যে মন্দির এইভাবে লিফট করে প্রযুক্তির মাধ্যমে এত 8 ফুট উপরে নিয়ে গেল, তারপরেও কিন্তু বিগ্রহের কিন্তু কোনো সমস্যা হয়নি। সেইভাবে আমাকে বলা হয়েছে কোন একটা কারোর বাড়িতে এটা পুজো কিন্তু কনস্ট্যান্ট, সেটার পুজো দেওয়া হয়েছিল। আমরা আগের সরকার দেখতাম এইসব তো পূজা পাঠে ভগবান এসব তো ওরা বিশ্বাসই করতো না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি আসার পর আমরা দেখলাম একটা গণজাগরণ হয়েছে। ভগবানের উপর বিশ্বাসের মাত্রা এখন কিন্তু অনেক বেশি হয়েছে। এখানে গণেশ পূজার এখন চলছে, এর আগে মনসা পূজা হয়েছে, আগামী দিন বিশ্বকর্মা পূজা হবে, তারপর দুর্গা পূজা হবে।
তো এই যে একটা বাতাবরণ সেটা তৈরি হয়েছে, আমরা পুজো দেই, আমরা জল দিয়ে পরিষ্কার করি, মন্দির পরিষ্কার করি, কিন্তু নিজের মনকে পরিষ্কার করি। আসলে আমাদের এখানে ঠাকুর মশাই, পুরোহিত মশাই যে মাথার মধ্যে আমাদের জল দিল, সেটা কিন্তু আমাদেরকে যে আমার যে মস্তিষ্কের মধ্যে যদি কোনো মেঘ, কালো মেঘ জমে থাকে, সেটা যাতে পরিষ্কার হয় তার জন্য কিন্তু এই জল ছিটানো। আমরা ফল ফুল দেই, অর্থাৎ ভগবানের সৃষ্টি, সেই সৃষ্টিগুলোই আমরা বেঁচে আছি ভগবানের কারণে, এবং উনাকে সেইগুলো কিন্তু আমরা দেই উনাকে, এবং তার থেকে যে ফল আমরা প্রসাদ হিসেবে আমরা গ্রহণ করি, ভগবানের থেকে যে এনার্জি, সে চার্জ আমরা পাই, সেই এনার্জি আমরা যখন সেটা গ্রহণ করি, আমাদের মধ্যে সেই চার্জ, আমাদের যে বেঁচে থাকার আরো রসদ, আমাদের শক্তি, সেটা কিন্তু সৃষ্টি হয়। এগুলো আমাদের সনাতনী ধর্মে এগুলো উল্লেখ করা আছে, এবং সনাতনের অর্থই হচ্ছে, অনেকে কিন্তু আমরা সনাতন ধর্ম আমরা বলি, কিন্তু সনাতন ধর্মের অর্থ হচ্ছে যার সৃষ্টি কেউ বলতে পারবেন না। এবং এই সনাতন ধর্ম আছে বলে আজকে এই ভারতবর্ষের যারা মুঘলরা শাসন করেছে, এরপর ইংরেজরা শাসন করেছে, কিন্তু ভারতবর্ষের যে সভ্যতা সেটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আজকে ইজিপ্টের কথা বলি আমরা, বা গ্রিকের সভ্যতার কথা আমরা সবসময় প্রাচীন, আস্তে আস্তে কিন্তু এদের খালি মিউজিয়ামে এখন দেখা যায়, ওদের কিন্তু সভ্যতা ধ্বংসের পথে। কিন্তু ভারতবর্ষের যে সভ্যতা, সেটা কিন্তু এত বিদেশ থেকে এত বেশি এখানে আমাদের উপর শাসন করার পরও ভারতের সভ্যতা কিন্তু যায়নি। এটাকে বলে সনাতন সভ্যতা এবং সনাতন ধর্ম। আমরা এখানে পুজো অর্চনা করি ঠিকই, কিন্তু এই পুজো অর্চনার মাধ্যমে আমরা কিন্তু আমাদের নিজেদেরকে আমরা চিনি, আমাদের নিজেদের মধ্যে অফুরন্ত শক্তি আছে, আমরা কিন্তু সেটা আমরা জানি না। আমরা সবসময় একটা ডিপেন্ডেন্ট থাকার একটা ইচ্ছে থাকে, ডিপেন্ডেন্স, আমি আমার ভিতরে সবকিছু আছে। তো যখন আমরা এই ধরনের ভগবানের আরাধনা করি, নিজেকে আমরা চিনতে পারি, এবং কাজের চাপে বিভিন্ন যে সামাজিক কারণে আমরা কিন্তু নিজেদেরকে আমরা ভুলি, কিন্তু আমাদের মধ্যে অনেক কিছু করার যে ইচ্ছা সেটা আছে। মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে যেভাবে রাম মন্দির স্থাপন করেছেন, আপনারা সবাই জানেন যে রাম মন্দির নিয়ে কত লোক নিহত হয়েছে, কত লোক মারা গেছেন, শহীদ হয়েছেন। আর সেই জায়গায় যখন রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হলো, সারা ভারতবর্ষের মধ্যে একটা রামময় একটা অবস্থা হয়েছে। এবং রাম মন্দিরের রামের যে কথাগুলো, আজকে অনেকে বলবে আমরা তো রাম দেখিনি, তো সেই রকম এই ছেত্রীজিকে তো আমরা দেখিনি, কোথায় ছেত্রী? তো যারা রাম দেখেছেন, যারা রামায়ণ লিখেছেন, যারা মহাভারত লিখেছেন, তারা নিশ্চয়ই দেখেছেন। তো তারা দেখেছেন বা লিখেছেন, সেগুলো তো বিশ্বাস করতে হবে। কিন্তু যারা আজকে আমরা দেখছি যে যারা নাস্তিকের চিন্তাধারায় থাকে, তাদের মধ্যে এই বিশ্বাস আসবে না। এবং বিশ্বাস যদি না থাকে, তাহলে কোনোদিন, অর্থাৎ যে আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, সেটাকে যদি আমরা বিশ্বাস না করি, তাহলে ওই রাস্তা দিয়ে যখন যাব, এই মন্দির মাটির নিচেই যাবে। যে একটা আয়োজন এখানে করা হয়েছে, আপনারা উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই এলাকার নাগরিকদের জন্য আমার মনে একটা গৌরবময় দিন। আমরা এর আগে দেখতাম যে জীবন এইভাবে চললেই হবে, কিছু করার যে তাগিদ বা কিছু না করার যে একটা যে অবস্থা, আমাদের সরকার আসার আগে কিন্তু এই জিনিসটা ছিল, আগেও ছিল। এখানে এই মন্দির মাটির নিচে প্রায় চলে গেছিল, ডেবে গিয়েছিল, কাত হয়ে গিয়েছিল, আমাদের মেয়র সাহেব অলরেডি বলেছেন। কিন্তু কারোরও হেলদোল ছিল না, তখনও কর্পোরেশন ছিল, তখনও মিউনিসিপাল কমিশন ছিল এখানে।
কিন্তু তারা কখনো এই বিষয়ে নজরেই দেননি, কে করবে কিভাবে করবে। যখন এই বিষয়টা সেদিন আমি যখন মহানামব্রতেতে যে ওখানকার যে আয়োজন ছিল রক্তদান শিবির, তো আমাকে যখন এখানে যারা এলাকাবাসীরা আছেন তারা যখন বললেন যে এটাকে কিছু একটা করতে হবে, তখন এই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা ডিসিশন নিলাম প্রায় 7 থেকে 8 ফুট উপরে আমরা এটাকে উঠিয়েছি এবং বেসটাও কিন্তু স্ট্রং হয়ে গেছে। এবং কিরকম একটা জায়গা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দরভাবে একটা মন্দির এই এলাকায় হলো, আমাদের জন্য একটা আমি বলবো যে একটা বাড়তি পাওনা হয়ে গেছে। এটা মহারাজা কৃষ্ণকিশোর মানিক্যের আমলে বাইরের থেকে যে প্রভুপদ শ্রী বিপিন বিহারী প্রভু গোস্বামী ত্রিপুরাতে এসেছিলেন, তো ওনার যে সন্তান মহারাজা কৃষ্ণকিশোরের যে যুবরাজ ঈশান চন্দ্র তৎকালীন সময়ে খুব অসুস্থ ছিলেন এবং এই যে বিপিন বিহারী প্রভু গোস্বামী ওনার কিন্তু বিশাল একটা ওনার মধ্যে যে কাউকে শুশ্রূষা করা সেই বিষয়গুলো ওনার মধ্যে ছিল। এবং যে আমাদের যুবরাজ ঈশান চন্দ্র অত্যন্ত অসুস্থ ছিলেন সেই সময়, সেই জায়গায় ওনাকে ভালো করেন এবং পরবর্তী সময়ে যখন ঈশান চন্দ্র রাজা মহারাজা হন তখন যে 1849 সালে উনাকে গুরু রূপে উনি বরণ করেন। আমাদের ইতিহাস কিন্তু এইসব জানি না, আমি আপনারা সবাই জানেন কিনা আমি তো জানতাম না। এবং উনি গুরু রূপে উনাকে সম্মান দেওয়ার পরেও যে উনাকে যে ভালো করেছেন তার জন্য উনাকে উনার যে রাজসভায় প্রধানমন্ত্রী হিসেবে উনাকে দায়িত্ব দেওয়া হয় এবং গুরুর সম্মানার্থে মহারাজার যে ঈশানচন্দ্র রাজার ওনাকে সম্মান দেওয়ার জন্য দেখুন ইতিহাস কিন্তু আমরা ভুলে যাই। তখন এই যে জায়গা আজকে মন্দির হিসাবে আপনারা সেটাকে দেখছেন, তো এই গুরুর যে বংশধর তাদের জন্য এটা একটা শ্মশান ঘাট হিসেবে সেটাকে ওনাদেরকে দান করা হয় এবং ওনাদের যে ফ্যামিলি তাদের কেউ মারা গেলে তাদের এখানে সৎকার করার ব্যবস্থা ছিল। আমরা তো এই দিক দিয়ে আসি যাই, এসব ইতিহাস কিন্তু কিছুই জানি না। এবং পরবর্তী সময়ে যখন এখান থেকে শ্মশান ঘাট, কারণ লোকালয়ও বেড়েছে, তখন তো এই অবস্থা ছিল না, এখান থেকে সেটাকে বটতলায় স্থানান্তরিত করা হয় এবং অনেকদিন ধরে এটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় ছিল। জৈনক ঈশান ছেত্রী নামে এক ভদ্রলোক, উনাকে স্বপ্ন দেখান ভগবান, কথিত আছে, কতটুকু সত্যি মিথ্যা আমরা জানি না, কিন্তু তাই হয়। আমাদের ইতিহাস এইরকমই গৌরবময় ইতিহাস। ভারতবর্ষের সনাতনী যারা চিন্তাধারায় আমরা আছি, আমরা কিন্তু সেটাকে বিশ্বাস করি। আজকে যেটা মনে হচ্ছে যে এটা আমরা করেছি, হাজার হাজার বছর পড়বে বা এটা কি করে সম্ভব হয়েছিল আমাদের ভুলে যাবে মানুষ। কিন্তু এখন ইতিহাস এমন ভাবে লেখা যায় যে এটাকে মুছে যাওয়ার কিন্তু সুবিধা নেই, বইয়ের পাতা নষ্ট হয়ে যায়। আগে পাহাড়ে লেখা হতো যখন প্রস্তর যুগে, তারপরে সেই যখন কাগজ শুরু হলো, কাগজের মধ্যে লেখা শুরু হলো, অনেকগুলো পরে সেটা সম্ভব হয়েছে। এখন তো যখন চিপসের মধ্যে লেখা হয়েছে এগুলো অক্ষয় হয়ে থাকবে, সেখান থেকে আগামী দিনের যারা প্রজন্ম তারা কিন্তু এই বিষয়গুলো জানবে। এবং পুষ্পস্তবক ওনার হাতে তুলে দিয়ে আমরা ওনাকে বরণ করে নিলাম। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমরা একটি একেবারেই সুন্দর একটা পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ।
একবার জায়গা হই দাও না, এরপরে আবার জায়গা করলে প্রধান অতিথি হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আবার ক্যামেরা উঠাইছে। আমরা সবাই আজকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে গেলাম। উৎকৃষ্ট বিধিপূর্বক সর্বদা বিজয়ন্তে ভৈরব বিমোষিতাম। পালন করে নিচ্ছি। আজ শুরু পেয়েছি স্তাবক হাতে তুলে দিয়ে আমরা একে একে আমাদের অতিথি আবার ক্যামেরা উঠাইছে। প্রচলন প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের নম কর্পূর কুন্দ ধরায় দরিদ্র দুঃখ বিনাশায়। ঐতিহ্যবাহী ইরিশা, সেই ইরিশা পড়ি এবং পুষ্পস্তবক ওনার হাতে তুলে দিয়ে আমরা ওনাকে বরণ করে নিলাম। আজ এখন পরে নির্বাচন করছি ত্রিপুরা রাজ্যের বড় সটলিও মন্ত্র দাঁড়াও কেন? ক্ষয় নিবারণ নম কর্পূর কুন্দ ধরায় দরিদ্র দুঃখ বিনাশায় সুখ সন্তাধিত সর্ব ঐশ্বর্য ভৈরব সহিত শ্রীমন দক্ষিণাকালীকে দেব্যই পুষ্পমাল্য নিবেদয়ামি। আপনার কল্যাণে আমরা এই মন্দিরটাকে সংস্কার করার কথা ভেবেছি। আধুনিক আমাদের যারা কর্পোরেশনের যারা আধিকারিকরা আছেন আধুনিক মেকানিজম ব্যবহার করে প্রায় 17 লক্ষ টাকা উপর ব্যয় করে মন্দিরটাকে পুনঃস্থাপন মানে পুনঃ জায়গায় আবার তৈরি করা হয়েছে। কোন রকম ভাঙচুর না করে তার ঐতিহ্য, তার আবেগ, তার যে পরম্পরা তাকে রক্ষা করে কিন্তু আমরা মন্দিরটা সাজিয়ে দিয়েছি এবং তুলে দিয়েছি সংস্কার, যেটা আজকে আনুষ্ঠানিক উদ্বোধন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী করতে পেরেছেন এবং আপনাদের পুজো অর্চনা করার জন্য এই সুযোগটা উনি করে দিয়েছেন। আমাদের পৌর নিগম আমরা আমাদের কর্মচারী বন্ধুরা
বা সবাই কাজ করে। তো আমি সার্বিক বলবো যে আমি আলোচনা দিকে মুখ্যমন্ত্রী আর একটা প্রোগ্রাম আছে, উনি আলোচনা রাখবেন। আমি সেন্ট্রাল জোনের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই, ওনারও বিশেষ একটা উদ্যোগ ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ আগ্রহ বা নির্দেশ বলবো, এবং এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের একটা চাহিদা বা প্রত্যাশা বা পুজো করার যে ইচ্ছা, এখানে সেই প্যারাসুন্দরী মায়ের পুনঃস্থাপন করে মূর্তিটা পাশের বাড়ি থেকে এনে এখান থেকে আজকের থেকে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে পুজো অর্চনা করা শুরু হয়েছে। আমি শুধু অনুরোধ করব এই এলাকার যারা বসবাস করেন, বিশেষ করে যেহেতু একটা ধর্মীয় স্থান, দেখার একটা ঐতিহ্যের জায়গা, রাজন্য আমলের জায়গা, এটা ইতিহাস অনেকেই জানেন, তো এটাকে সুরক্ষা করা বা পবিত্রতা রক্ষা করা, সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব কিন্তু এই এলাকার যারা বসবাস করেন তাদের উপরে আমরা দিচ্ছি। সরকার কাজ করে, অনেক সম্পদ সৃষ্টি করে, সম্পদ রক্ষার দায়িত্ব কিন্তু জনগণের থাকে, কারণ এই টাকা আপনাদেরই, জনগণের টাকা, এবং আপনাদের ভাবে আপনাদের সমস্ত ঐতিহ্যকে সামনে রেখে কিন্তু আমরা এই সংস্কারের কাজ করেছি। পুনরায় মন্দিরটিকে মা পুজোর জন্য আমরা উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করেছি। শুধু আপনারা একটু তার পবিত্রতা, তার মন্দিরের যে সৌন্দর্য রক্ষা করার দিকে চেষ্টা করবেন। আগরতলা পৌর নিগম, আমাদের সরকার সার্বিকভাবে সারা রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করার চেষ্টা করছে। আমাদের সরকার আসার পরে এর যে মানুষ যার যার ধর্ম, যার যার কর্ম নিজের মতো করে করা সুযোগ পাচ্ছে। আমাদের গণেশ পূজার দেখবেন সারা রাজ্যে একটা বিশাল প্রভাব, প্রতি জায়গায় পুজো হচ্ছে। মানুষের বক্তব্য, আগে তো কোনোদিন দেখিনি 2018 আগে পরিবেশ ছিল না, ইচ্ছা ছিল মানুষের, কিন্তু মানুষ করতে পারতেন না, তার ধর্ম করার সুযোগ ছিল না, অধিকার ছিল না। আজকে আমাদের সরকার আসার পর, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সেই সুযোগ আপনাদের কাছে এসছে। কাজে পূজা অর্চনা, মাঙ্গলিক অনুষ্ঠান যেটা আমাদের প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দরকার, সেটা করা যাচ্ছে। নমস্কার, জয় হিন্দ। এই মন্দির বিষয়ে এই এলাকা যারা বিশেষ করে বসবাস করে, আগরতলা শহর এবং এই এলাকা বিশেষ করে যারা এই মন্দিরের সঙ্গে রাজন্য আমল থেকে যারা যুক্ত ছিলেন, পরবর্তী সময়ের এই মন্দিরে আবেগ, মন্দিরের ঐতিহ্য এবং রাজন্য কাহিনীর মাধ্যমে যারা মন্দিরকে চেনেন, তাদের কাছে আজকে কিন্তু একটা খুব শুভ দিন। আমি বলবো তাদের বহুদিনের ইচ্ছা, প্রত্যাশা বা চাহিদা এটা আজকে পূরণ হয়েছে। আমার মনে আছে আজকে থেকে কিছুদিন আগে, বছর আগে সিসি মহানমা আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ব্লাড ডোনেশন বা বস্ত্রদান অনুষ্ঠানে এসেছিলেন, আমাদের রত্না দিদি ছিলেন, এই এলাকার মহিলারাও অনুষ্ঠানে ছিলেন। তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনারা আবেদন রেখেছিলেন মন্দিরটাকে সংস্কার করা, কারণ মন্দিরটার সংস্কারের অভাবে ভগ্নদশায় ছিল, এটা অনেকটাই মাটির নিচে প্রায় ডেবে গেছিল। কারণ এখানে দিন দিন আমাদের রাজ্যের সঙ্গে শহরে যে উন্নয়নের বন্যা চলছে, তাতে রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা অনেকটা উন্নত হচ্ছে, রাস্তা অনেক উন্নত হয়েছে, কিন্তু মন্দিরটা অনেকটা ডেবে গিয়েছিল, বাঁকা হয়ে গিয়েছিল। তখন এখানে যারা মহিলারা পুজো করতেন, তারা মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই তারা আবেদন রেখেছিলেন। তাদের আবেগকে সম্মান জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পৌর নিগমকে নির্দেশ দিয়েছিলেন যে এটা যাতে দ্রুত সংস্কার করে যথাযথ যেভাবে মন্দিরটা ছিল সেভাবে যাতে তৈরি করে দেওয়া হয়। ওনার কথা অনুযায়ী আমরা আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান উনি খুব দায়িত্ব নিয়ে এবং আমাদের অফিসে আমরা এটা আলোচনা করে কিভাবে এটাকে জায়গায়, আগের জায়গায় তোলা যায়। তো আমাদের আগরতলায় আগে এরকম আপনারা অনেক মন্দির, অনেক ধর্মস্থান দেখেছেন, যেগুলির দিকে অনেকেরই দায়িত্ব বা কর্তব্য বা পরিলক্ষণ ছিল না, তারা কাজ করতেন না। কিন্তু আমাদের সরকার আসার পর সার্বিক উন্নয়নের সঙ্গে মানুষের ভাবাবেগকে গুরুত্ব দেওয়া, তাদেরকে মর্যাদা দেওয়া এবং তার ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সরকার নিয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার যে পরিচালনা করছেন। বিজয়ন্তে ভৈরব সহিত শ্রীমন দক্ষিণাকালীকে দেবভৈ নমো নমামি। আজকের যে পাড়া সুন্দরী কালী মন্দিরটি আমরা আগেও দেখেছি এবং আমি মনে করি এখানে মানুষ এখন কিন্তু একটা পবিত্র জায়গা হয়ে গেল। মহানামব্রত মন্দির, এখানে আরেকটা মন্দির মানে শহর বলা যায় এখন আগরতলা শহরে, বিশেষ করে এই বনমালীপুর থেকে আরম্ভ করে লক্ষ্মীনারায়ণবাড়ি রোড থেকে সব জায়গায় এখন এখানেও কিন্তু সেইভাবে হচ্ছে। মানুষ আসলে মানে আমাদের ভারতবর্ষের মধ্যে আমি দেখেছি ত্রিপুরার মানুষ কিন্তু সাংঘাতিকভাবে ঈশ্বর ভক্তিপ্রাণ মানুষ।
আমার মনে আছে আমি যখন লখনৌতে পোস্ট গ্রাজুয়েশন করছিলাম, সেখানে মাঝে মাঝে সেখানে রামকৃষ্ণ মিশনের একটা মঠ ছিল, যেটা বেলুর মঠের পরে সেখানে এত সুন্দর একটা মঠ। সেখানে আমি যখন গেছি, সেখানে মহারাজের সাথে আমার কথা হলো। বললো, আপনি কোথা থেকে এসছেন? আমি বললাম, ত্রিপুরার থেকে। বলে, আরে ত্রিপুরার মানুষ, আমি তো ত্রিপুরাতে ছিলাম। ওখানকার মানুষ তো সাংঘাতিক, মানে ভগবানকে এত ভক্তি ভরে ওনারা স্মরণ করেন। তো এইরকম একটা সিচুয়েশন বা এরকম একটা অবস্থা আমাদের ত্রিপুরাতে কিন্তু সেটা আছে। আই ফিল প্রাউড অফ দ্যাট টাইম। আমরা ভগবানকে ছাড়া কোনো অবস্থায় কিছু হবে না, অর্থাৎ নিজেকে জানার যে বিষয়, সেইগুলো আমাদের আগামী দিন আমাদের করতে হবে। এবং যে আমাদের প্রতিটা মানুষের আমাদের যে আধ্যাত্মিক চেতনা, সেটাকে সমৃদ্ধ করতে হবে, নিজের মনকে বিকশিত করতে হবে। নিজের মস্তিষ্কের মধ্যে যখনই, এখন পলিউটেড চিন্তাধারার যুগ এখন চলে এসেছে, নানাভাবে বিভিন্ন কথার মাধ্যমে, কিন্তু নিজেকে ঠিক রাখা, যে আমি কেন করব না, এতদিন ধরে যে যা করেছে আমি কেন নতুন ভাবে চিন্তা ভাবনা করবো না, কেন আমি নতুন ভাবে আমাদের মিউনিসিপ্যালিটিকে সাজাবো না, কেন না আমাদের নতুন ভাবে আমাদের রাজ্যকে সাজাবো না, কেন আমাদের ভারতবর্ষকে আমরা সাজাবো না। মাননীয় প্রধানমন্ত্রীজি বিকশিত ভারতের উনি ডাক দিয়েছেন 2047-এ। তা আমরাও অলরেডি বিকশিত ত্রিপুরার যে রোড ম্যাপ 2047, তার জন্য আমরাও কিন্তু সেটার ঘোষণা করেছি। আজকে অর্থনীতি যদি স্ট্রং না হয়, এর মধ্যে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমেরিকার থেকে নানাভাবে শুল্ক এখন লাগাচ্ছে, তো আমাদেরও তো চিন্তা বিষয় যে আমরা কিভাবে চলবো। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে সেখানে অন্যান্য রাষ্ট্রের সাথে বর্তমান যে অবস্থা তার নিরিখে চিন্তা ভাবনা করে উনার এই দেশকে বাঁচানোর তাগিদে শক্তিশালী করার জন্য, অর্থনৈতিক বুনিয়াদকে আরো শক্তিশালী করার জন্য 11 স্থান থেকে সেটাকে 5ম স্থানে নিয়ে এসছে, এখন 4র্থ স্থানে আছে। কারণ সেই অর্থনীতি যদি আমাদের শক্তিশালী হয়, তাহলে আমাদের আমরা দেশকে অখণ্ডতা যদি আমাদের রক্ষা করতে হয়, সেইভাবে আমাদের কিন্তু আমাদের শক্তিশালী হতে হবে। তো সেইভাবে আমাদের রাজ্য আমরা চেষ্টা করছি। আজকে আমরা দেখলাম যে ত্রিপুরাতে যদি যে আমাদের ডাটা আছে, সেই ডাটার মধ্যে আমরা দেখছি যে পার ক্যাপিটা ইনকাম নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা ত্রিপুরা কিন্তু এখন 2nd হাইয়েস্ট আমরা ত্রিপুরাতে। আজকে আমরা যদি দেখি এখানে জিএসডিপি, স্টেটের যে জিডিপি আছে, সেখানেও আমরা নর্থ ইস্টের জোনের মধ্যে আসামের পরে আমাদের স্থান। তাহলে সেইভাবে কিন্তু আমরা কাজ করছি এখানে প্রতিদিন। আমাদের জনপ্রতিনিধিরা, সেটা কর্পোরেটরই হোক বা এমএলএরাই হোক, ত্রিস্তরীয় পঞ্চায়েতেই হোক, সব জায়গায় মানুষ প্রচুর পরিমাণে আমাদের যারা যে যে জায়গায় আসীন আছেন, তারা কিন্তু পরিশ্রম করছেন। এবং ত্রিপুরা, কালকেও আমি একটা জায়গায় গেছি, সেখানে আমরা বলেছি গ্রামীণ অর্থনীতি এত বেটার হয়েছে। আমাদের যারা মায়েরা বোনেরা, সেখানে দেখা গেছে লাখপতি দিদি, মাননীয় প্রধানমন্ত্রীজির যে ওনার যে ড্রিম, সেখানে আমরা ত্রিপুরাতে অলরেডি 95% লাখপতি দিদি হয়েছে। এবং লাখপতি দিদির সংখ্যা কত? 1,00,000, প্রায় 8,000 হয়ে গেছে ত্রিপুরাতে এখন। তো সেইভাবে আমরা সব জায়গায় সবকা সাথ সবকা বিকাশ যে নারা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেইভাবে আমরা কাজ করছি। এখানে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই শিল্পী শুভঙ্কর ঘোষ। কবে হয়েছিল? কিন্তু কি বার না, 27 তারিখ। কই আছে আমাকে, আমি তো আর গেছি না, ওই আমার দুনু পড়ছে। হ্যাঁ, তারপরে তারা ডাক্তার মাস্টার আসলো, তারা নিয়ে ভর্তি করেছে। পড়ানোর পর বলে অনেকক্ষণ রয়েছে, ডাক্তারে বলে ডাক্তারে নিয়ে যান
মানে যেদিন মারা গেছে সেদিন না তার আগের দিন? যেদিন ভর্তি করেছে মানে যেদিন ভর্তি করেছে সেদিনই মারা গেছে? হ্যাঁ এই দিনই মারা গেছে সঙ্গে সঙ্গে এটা ডাক্তার এসে না তারা ফোন কথা যা কখন তো ডাক্তার মারতে পারে না তাই তো হুশ হয়েছে না এমনিতেই এই নাতির কি অসুস্থ ছিল না কই না সকালবেলা স্কুলে গেছে রামকৃষ্ণ স্কুলে আমার তো আবার 10টায় খুঁজে গেছে সকাল আমার তো 10টায় খুঁজে গেছে বাইরে আসলে 10টায় দিয়ে গেছে তেন গিয়ে ডাক্তারে ভর্তি করেছে ভর্তি করে বাড়ির মধ্যে ফোন করছে হসপিটাল নিচ্ছে ধরুন কটা নাগাতে? 11টা আর এতে মারা গেছে কটায়? মারা গেছে আড়াইটা 3টা বাজে তখন আমি খাইতাম বসি মতে তখন খাইতাম বসে 2:30টার সময় খবর আছে নেট নাই তো আজ দিকিটা গিয়া দেখলাম কিটা একটা ডাক্তারও নাই ওই নাচে বইয়া বইয়া মোবাইল টিভি এইটা করে তারা তো দায়িত্ব না রুগী দেওয়া না তার দায়িত্ব না হ্যাঁ আমিও তো বাম বই করে আছি অনেক বছর করে আছি আমি অনেক বছর পেয়েছি আমি তো পুরা নই আমরা এই আমলে এরকম আসলো আমি এদিকে করতাম আমরা যে আমলটা আসলো আমরা তো এরকম পাইছি না আমরা তো আইন না নিজে হাসপাতাল থেকে নিজে আইন না আরো এই রুগীর আরো লাগাই আমরা নিজে আপনার হইলে রুগীরা লাগাইছি তুই দেখো আগের মতন নাই অনেক এরপরে যে তারা মারা যাওয়ার পর বডি যে ফেরত দিচ্ছে এটা কি কোনো এমনি বডিটা তারা দেলাইছে ওই কিতানা ইয়াটিয়া কইরা তারা একটা ইয়াটিয়া করে লাইছে আমরা তো মানুষ বেশি মানুষ গেছে দাও তাহলে একটু হইছে ওই মায়া মরছে একটু ইয়ে হইতো না হইছে ইয়ে হইছে তারা মেজর ইয়ারা পোস্টমর্টম করছে নি ইটারে তারা সাইডা দিছে যেমতে এটা দেয়ালাই তো এমনি পুলিশের কাছে বোনাইছে কি তা এটা দম লাগে এটা হলো উপর মনে থেকে পড়েছে দম যেত এই দুঙ্গা দিছে না এরপর দিন পুষ্পরের পেয়ে অস্বীকার করে ওই হেডরে বিল দিয়া গেছে একদিন আমরা তোমার জবাব তোমার দিবা তুমি রক্ত নিছে এটাই রক্ত নিছে ওরা কইছে তোলে তার ডাক দিল কি তাই আইন না রক্ত দিল কি তা করতেছে কো আপনি রক্তের রিপোর্ট আনলে তো আপনি রোগীর চিকিৎসা রক্তের রিপোর্ট দিব 3টার সময় তোলে তো এই সময় চিকিৎসা করলে তো না আপনার এর আগে রোগীটা দেখবে তোলে তো এর আগে রোগীটা তারা দেখছে না ডাক্তারে দেখছে না রোগীটা মারা গেছে এই মহিলা আসলো মারা গেছে বলে সিনে দিছে বলে তুই তারা ডাক্তার দৌড়াদৌড়ি করে আয়া তোরছে আচ্ছা কি সামনে তুই রাখো গেছে গা ভাবিয়া সরকার গেছে গা কইছে ভাবিয়া সরকার গেছে গা পরে গেছে ভর্তি করেছে আমার আগে ভুলে গেছে আমার কইলাম দৌড়ে গেছি গেছে বলতে যুক্ত দেবই না তারা তো যুক্ত না একজনের পরে একজন একটা কইছে আমার কইতেছে ওষুধ লেখছে একটা ওই ওষুধ একটা লেখছে আর রক্তের রিপোর্টটা 7 নম্বর আমার কইছে আমি দিয়েছি রক্ত রিপোর্টটা দিয়ে আমি রক্তের দিয়েছে তারা বাইকিরা তারা স্কুলের স্টুডেন্ট আছে না কথা না ওই যে শিখতে মানে স্কুল স্টুডেন্ট না তারা ব্যাক করে দিছে আমি দেখতেছি তো বিদ্যা স্কুল সাদা একটা ইয়ে ভিন্ন তারা এই বিদ্যা স্কুলের ইয়ে আছে আমার দিছে বাদা আমার একটা ওষুধ লিখে দিছে বাদা আমি আগে ওষুধটা আগে রক্ত দিয়েছি 7 নম্বর দিয়েছি পরীক্ষাটা ইয়ে করে দিয়েছি কি তাহলে কইছে 2 থেকে আমি একটা সময় গেছিলাম আর কি তো তাহলে কইছে 2 থেকে 2.5 ঘন্টা পরে তো একটা হলে 3টা বা 3:30 ঠিক আছে না আর 2 থেকে 2.5 ঘন্টা পরে এবং ওষুধ আনছি ওষুধ না দিয়া তারা দিয়ে ওষুধ ফাইল লাগছে গ্যাসে ফাইল নাকি আমি তো বুঝাতাম দিয়ে লাগছে ফাইল না দিয়েছি দিয়ে বলদা এরপর আমি ওষুধটা দিয়ে সেটা আমি কয়েছি এই রক্তের রিপোর্টটা পাবে এর মাধ্যমে দিয়েছি বুঝি তো 3টে 3:30 সময় এই রক্তের ফাইলটা লয়ে আর রক্তের রিপোর্টটা লয়ে যাও এবার তারা দেখবো কি তার রক্তটা দেখি কি এবার কিন্তু এবার দেখবো এবারে আমি বাইতে বসে বাইতে আমি স্নান করে একটু শুকছি বলতে ওই আমার ফোন করছে আমার স্ত্রী কি ফোন করছে মানে বলছে তো বাতি মারা গেছে তো আমি একবার আবার ধরে গেছি
কিন্তু আমার এর আগে নাচ আছে ইঞ্জেকশন দিছে কইছে মায়ের ছিল কোনো ফটো নেই আমরা ইংলিশন দিছে আমি মায়ের কইছে কোনো ও তারা প্রবলেম দুটো নাই মই লই আসলো বাবা মা আসলো তুমি আসলো কইছে কোনো তুমি আসলো আর হে পরে গেছে ভাই পরে গেছে কইছে কোনো প্রবলেম নাই মেয়ে তাহলে আমার রোগীটা আমি দেখেছি বালা আমি দেখেছি তো সবটু খুলছে আমি পুরো দেখেছি আমি নিজে আসলো আমি দেখেছি পুরা পুরা আচ্ছা ডাক্তার মানে তো ঘুমাই দিছে 11টার সময় একটা শরীর সুস্থ অসুস্থ ঘুমাই দিছে দেখছি এই জায়গা 2টার সময় এত হচ্ছে তাহলে আর একটা লোক আমার রোগী মারা গেছে এর আগে যদি আমার রোগীটা ডাক্তার আমি দেখি ডাক্তার ভিতরে আসলো তাই তো আসলো বাইরে নিস্তাত আসলো ডাক্তার সবার দিক তো লুস বাবাই বকি এর আগে যদি আমার রোগীটা জিবি রেফার করতে হবে না রেফার করতে বাইরে গেছে ইমার্জেন্সি গেছে যদি ইমার্জেন্সি যদি করতো বাইরে নিতাম হেরা রেফার করে দিত তারা কত বলে এরা চিকিৎসা বুঝুনি তারা যদি কই তো আমরা চিকিৎসা নাই তাহলে আমরা নিতাম ডাক্তার আইছে ডাক্তার কোন ওদের এখনো চিকিৎসা আছে দেখে নাই আর কি ভালো রুলস ভাবে এমন কোন স্কুলে মেয়েরা তো এনো ভুল হইছে এটা নাই মানে আগে ইমার্জেন্সি এটা নাই রুলস বাবা আয়া দেখতে এটা দেখছ না বুঝছ না রুলস বাবা আয়া দেখছ কি দেখছ না রিপোর্ট বলে ইমান জায়গা আইবরে এটা আগে বসে না দেখছ না তো ঠিকই তা তো ঠিকই তাইলে আমার একটা রিকোয়েস্ট কোনো ডাক্তার যাতে কোনো সরকারি হাসপাতাল মোবাইল নিয়ে না প্রবেশ করতে পারে এটাই আমার দাবি ঠিক আছে আর যারা যারা আছে স্টাফ নার্স রোগী লয়ে গেলে হেল্প করতে হইব কেরে বাড়ির লোকের কোনো শক্তি দেয় না হের সেন্স দেয় না যে রোগীটারে দুইটা সিটে উড়াইব তাইলে তারা কি লিখে বয়ে রইছে হেল্প না করলে আমি শুধু এর দূরেই চাই এই বটতলা নদীর পারে শ্মশান সংলগ্ন পাড়াতে গত পরশুদিন এখানে রামকৃষ্ণ একটা স্কুলের একটা ছাত্রী এই বাড়িরই নবম শ্রেণীর ছাত্রী এই বাড়িরই মেয়ে হঠাৎ অসুস্থ হয়েছিল স্কুলে তারপর আইজিএম হসপিটালে ভর্তি করায় এখানে মা দাদু আরও প্রতিবেশী যারা তখন এই মেয়েটাকে নিয়ে হাসপাতালে যান তার চিকিৎসার জন্য শুশ্রূষার জন্য তাদের সকলের অভিযোগ হলো হাসপাতালে দীর্ঘক্ষণ ধরে এই মেয়ের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা গ্রহণই করেননি তখনকার কর্তব্যরত চিকিৎসকরা যে কারণে এই অবহেলার কারণে অকালে এই যে ফুটফুটে মেয়েটার জীবন দিক নেমে গেছে তো এগুলো সরাসরি তাদের কাছে জানতে ঘটনাটা কেন এরকম হলো আমরা আজকে এসেছি এবং এখানে এই মেয়েটার মাও অভিযোগ করছিলেন মা তো ছিল সাথে যে বলছে যে না ডাক্তার মহোদয়রা মোবাইল নিয়ে ব্যস্ত একটা ইমার্জেন্সি রোগী সেন্সলেস হয়ে যাচ্ছে দাঁড়াতে পারছে না কিন্তু তাকে একটু দেখভাল করবে কিছু ওষুধপত্র দেবে এরকম কোনো যত্নাত্মিক কিছুই করেনি অর্থাৎ সম্পূর্ণভাবে তাদের অবহেলার কারণে একটা বাচ্চা মেয়ের জীবন নিভে গেল এবং মার আরতি যে এরকম যাতে আর কখনো না হয় ডিউটিরত ডাক্তাররা যাতেভাবে তাদের ডিউটির সময়তে অবহেলা না করেন অযথা মোবাইলে কথা বলে বা অন্য কিছু করে সময় নষ্ট না করে এইভাবে রোগীদের জীবন শেষ না করেন এই কথাগুলো বলেছেন তো আমরা বলেছি ওনাদেরকে ঠিক আছে আমরা এই দপ্তরের উচ্চ আধিকারিকদের কাছে আমরা জানাবো এবং এই বিষয়ে কেন এরকম ঘটনা ঘটলো কারণ এই 14-15 বছরের মেয়ে তো হঠাৎ এরকম অসুস্থ হতেই পারে এতে এইভাবে 2-3 ঘন্টার মধ্যে মারা যাওয়ার কথা না কিন্তু এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এটার জন্য পুনরাবৃত্তি না হয় রোগীরা মরলে আর পরে তো দিবেন টাইম হলে তো ঢুকতেন দিবেন হ্যাঁ এটা একটা কথা বাত লয়ে গেছে না আমরা ওনার বাচ্চার মার কথা আমরা জানামু সরকারের কাছে তইলে কিছুদিন আগে আমার নাতিনের লগে ভর্তি আরেকটা আসলো এই একটা বাচ্চা মায়া দিয়ে রাখছে রোগীটার লগে বাচ্চা মায়াটা পারে না আমার আলগা তুলতো ওই ফইরা গেছে গা ওই মায়াটা আমার কিছু লাগতো না আমি শুধু একটু ডাক্তার যাতে মোবাইল নিয়ে হাসপাতাল না থাকে কোনো ডাক্তার যাতে না থাকে
মোবাইলে আমার মায়ের তোরা মোবাইলে ব্যস্ত মোবাইলে না দেখতো আমার মায়ের দেখতো, আমার মেয়েরা যে সুস্থ হইতো। তোরা না বললে আমার মায়ের রেফার করে দিতি, আমি আইএলএস লিয়ে দিলে মিলে আমি ভিক্ষা করে আমার মায়া সুস্থ হলো মিলে। আমার মেয়ে সব নর্মাল আসলো, তাইলে কে লিগা মরছে, কে লিগা মরছে, তোরা কে লিগা বইছে মোবাইল টিপতে। আমি এত ইমার্জেন্সি রোগীরা লয়ে গেছি, এতলা স্টাফ না আছে, একটা ধরছে না আমার রোগীরা বলে তারা কি পারবো নি, দুজন মহিলা রোগীরা আলগে দিত। তাইলে কে লিগা সরকার কে লিগা তারা রেটিয়া দেয়, কে লিগা রাখছে, হ্যাঁ কে লিগা রাখছে দিয়ে দেয়া, হ্যাঁ সাধারণ মানুষ নিয়ে বই দিত কোন, তাইলে তারা হেল্প করবো মানুষের, কে মানুষের মানুষ মরে জায়গা মানুষ ধরে না গেল, এটা তো ইমার্জেন্সি আছে, তাইলে কে লিগা হাসপাতাল কে লিগা ইমার্জেন্সি দেখবো পরে এটা তারা রে পয়সা দিয়ে বইছে না, কিটা করতে পয়সা দিলে মোবাইল টিপতো, মোবাইল টিপ পাঠিয়ে আনি তো হাজার বাজারে রোগী মরে যেতে থাকা, আমার একবার মায়েরা মরে গেছে, আমার অনেক মায়েরা এনে দিতে পারবো নি, আমার মেয়েরা এনে দিতে পারবো, আমার অনেকটা কিচ্ছু লাগতো না, আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই কোনো হাসপাতাল যাতে কোনো নার্স কোনো ডাক্তারে মোবাইল নিয়ে না যা, মোবাইল নিয়ে হাসপাতাল টিভি ঢুকতে পারতো না, স্পষ্ট কথা। মোবাইলের কারণে আমার মানুষ মরতেছে, আমার মেয়েরাও মরছে, তারা কদর করছে না, তারা যদি আমার মেয়েরা কদর করতে দিলে আমার মেয়েরা যে বেঁচে থাকে। আমি এত কষ্ট করে পাচ্ছি, কি বলবো, বলার আর কিছু নেই, যে ওয়ার্ড অফ ব্যাড মাউথ যাকে বলে, মানে একটা লিমিট থাকে, ইলেকশন আসবে ইলেকশন যাবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 2018 করে আমাদের ত্রিপুরা রাজ্যে যখন আমাদের সরকার আসলো আশীর্বাদ, এবং 2014-তে যখন উনি প্রধানমন্ত্রী রূপে উনি আসন গ্রহণ করলেন, তারপরে পুরো আমাদের যে পলিটিক্যাল যে বাতাবরণ সেটা কমপ্লিটলি কিন্তু চেঞ্জ করে দিয়েছে। সেই জায়গায় আমরা দেখেছি, এর আগেও আমরা দেখতাম যে একটা চায়ওয়ালার ছেলে এরকম একটা গরিব ফ্যামিলির থেকে প্রধানমন্ত্রী হয়েছে, সেটা কিন্তু এই যারা বিরোধী দলের কংগ্রেস এবং এই আরজেডি তারা কিন্তু এদের সহ্য হচ্ছিল, হজম হচ্ছিল। তো সেই জায়গায় আগেও বারবার নানা রকম কথা বলতো, কিন্তু এইবার ওনার মাকে নিয়ে, ওনার স্বর্গবাসী মাকে নিয়ে যে কথায় যেভাবে কথা বললো, সেটা আমার মনে হয় শুধু মানে বিহারের মানুষ না, সারা ভারতবর্ষের মানুষ কেউ এটাকে কোনো অবস্থায় সহ্য করবে, এবং আমরা তো নাই, এবং অত্যন্ত অশোভনীয় যে শব্দ ব্যবহার করেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, এটা কোনো কালচার হলো। এবং বিহারে আমি নিজেও ছিলাম, বিহারে আমি দেখেছি ওখানকার একটা সংস্কৃতি আছে, এবং বিহারে তো কোনো অবস্থায় সেটাকে মানবে না। এটা কী ধরনের কথা? ওনার পূজনীয়, ওনার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বর্গবাসী মাকে নিয়ে ওনাকে যেভাবে কথা বলেছে, সেটা কোনো অবস্থায় মানা যায় না। আমি এর জন্য আমি বলবো, এর জন্য দায়ী এর কংগ্রেসের যিনি নেতা আমাদের রাহুল গান্ধী এবং আরজেডির যে নেতা, এবং ওনারা দুজনের যেভাবে উস্কাত আমাদের কার্যকর্তাদের, আমি যেভাবে চলবো সেভাবেই কার্যকর্তারাও কিন্তু সেভাবে চলবে, এবং তারা যেভাবে ওনাদেরকে উত্তেজিত করেছে, তাদের কারণেই, তাদের ভাষাটাই মানে তাদের যে মনের কথা তাদের মাধ্যমে প্রকাশ হয়েছে। আমি এর তীব্র আমি এদের বিরুদ্ধে আমি কথা বলবো যে ওনারা ইমিডিয়েটলি যাতে এই কথাগুলোর জন্য মানে তাদের মাপ চাইতে হবে, এবং আমি বলবো যে আমরা ত্রিপুরাবাসীর তরফ থেকে এটাকে অত্যন্তভাবে নিন্দা করি। প্রতিদিন
খেলাধুলা এবং ফিটনেসের ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে উৎসাহিত করব। সম্মান এবং বন্ধুত্বের অলিম্পিক মূল্যবোধকে আশ্বস্ত করার চেষ্টা করব। জয় হিন্দ। আমি শপথ নিচ্ছি আমি নিজেকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আবেগগতভাবে ভারসাম্যপূর্ণ করব। একটা বড় হাততালি সবাই মিলে একবার। In the year 1969 রাশিয়াতে আন্তর্জাতিক স্তরে প্রথম পুরস্কার পেয়েছিলেন এবং মন্টু দেবনাথ বলতে পারবে কোথায় বা কবে? স্যার এটা ঠিক মনে নেই, কিন্তু স্যার এখানেই আছে। ও, তার মানে তখন আমরা গেলে আমাদের নামও বলতে। চলো, ভেরি গুড। কি নাম তোমার? ঝর্ণা দেবনাথ। ঝর্ণা, একটা বড় হাততালি। তুমি পাচ্ছ একটা পুরস্কার। মঞ্চে চলে এসো। আরেকবার আমাদের সব মিনারদের জন্য। এই একটি হাত তুলে দেখি, তুমি বলো কি নাম তোমার? চট করে মাইক্রোফোন কোথায়? অনেক ধন্যবাদ সবাইকে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে গেস্ট অফ অনার হিসেবে রয়েছেন মাননীয় যার জন্য 29 আগস্ট 1905 সালে উত্তরপ্রদেশের এলাহাবাদে ভারতবর্ষের তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় সহ 3 দিনের যে কর্মসূচি আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ত্রিপুরা শুভম করোতি কল্যাণম আরোগ্যম ধনসম্পদা শত্রু আমরা উদযাপন করার অনুরোধ রাখছি। আপনারা জানেন যারা সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছেন, পরিকাঠামো গঠন করতে পারি আমাদের এই রাজ্যে জাতীয় স্তরীয় খেলা যাতে এখানে অনুষ্ঠিত করতে পারি এবং ভবিষ্যতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চ্যাম্পিয়নশিপ যারা করবেন তাদেরকে আমরা পুরস্কৃত করব। আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক ট্র্যাক, ফিল্ড ট্র্যাক ইত্যাদি তৈরি করা হয়েছে। আমাদের সুইমিং পুল অলরেডি বাজারঘাটে আছে। এছাড়াও আমরা আগামীতে 8টি সিনথেটিক টার্ফের ব্যবস্থা করা হয়েছে ফুটবলের। এছাড়া হকি সিনথেটিক মাঠ। আমরা সবাই জানি যে আমার পূর্ববর্তী বক্তা দীপা কর্মকার এখানে উল্লেখ করে গেছেন যে আমরা কেন এই দিনটিকে বেছে নিয়েছি এবং ধ্যানচাঁদজির প্রতিকৃতিতে আমরা মাল্যদান করেই আমাদের এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। দেখুন, আমাদের যে মূল লক্ষ্য, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারতবর্ষের কথা বলা হয়েছে। বিকশিত সংকল্প যাত্রায়
আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার যে খেলাধুলার মানকেও আরো উজ্জ্বলতর করে ভারতবর্ষের নামকে উজ্জ্বল করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের খেলাধুলার মানকে উন্নয়ন করাই হোক, পরিকাঠামো উন্নয়ন করাই হোক, সমস্ত ক্ষেত্রে অগ্রাধিকারের ভূমিকা নিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেই সংকল্প যাত্রায় যে এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণের ক্ষেত্রে যে আমাদের এই স্পোর্টসের একটা ভূমিকা, বিরাট বড় ভূমিকা রয়েছে, তাকে গুরুত্ব দিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই জায়গাতে কাজ করছে। আমরা আজকে গর্বের সঙ্গে বলতে পারি সমস্ত ইভেন্টে আমরা অলিম্পিক গেম হোক, প্যারা অলিম্পিক হোক এবং বিভিন্ন যে কম্পিটিশনগুলি আছে সেখানে আমাদের যারা খেলোয়াড়রা তারা কৃতিত্বের সঙ্গে আমাদের ভারতের মানকে উজ্জ্বল করার একটা প্রয়াস করছে। এবং খেলো ইন্ডিয়া, বিশেষ করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বের সরকার এই খেলো ইন্ডিয়ার উপর আমাদের প্লেয়ারের গুণগত মানকে উজ্জ্বল করা এবং তাকে একটা জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার জন্য এই খেলো ইন্ডিয়ার উনি প্রজেক্ট চালু করেছিলেন, আমার এখনো মনে আছে। এবং আমাদের এই রাজ্যেও এই খেলাধুলার মানকে আরো উজ্জ্বলতর করার জন্য পরিকাঠামো উন্নয়ন, প্লেয়ারদের সুরক্ষা এবং প্লেয়ারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট তাদেরকে উৎসাহিত করার জন্য অক্লান্ত প্রয়াস করছেন। তার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত রয়েছেন, তার জন্য আমি ওনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব সরকার, আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, কাজেই স্পোর্টসের প্রতি ওনারও একটা দুর্বলতা রয়েছে। পরিকাঠামো উন্নয়ন, শুধু পরিকাঠামো উন্নয়ন নয়, খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন প্রতিযোগিতা, তাদের মধ্যে উৎসাহ বর্ধন করার জন্য আমাদের সরকার সেই প্রচেষ্টা করছে। আমি যেহেতু পার্লামেন্টে রয়েছি, আমরা জানি যে আমাদের এই যারা প্লেয়াররা রয়েছে তাদের স্বাধীনতা এবং তারা যাতে আরো বেশি করে সুযোগ নিতে পারে, তার জন্য গত মনসুন সেশনে পার্লামেন্টে যে স্পোর্টস অ্যামেন্ডমেন্ট বিল 2025 সেখানে রাখা হয়েছে এবং আরো একটা স্পোর্টস রিলেটেড আরেকটা বিল সেখানে রাখা হয়েছে, অ্যান্টি ডোপিং বিল সেখানে রাখা হয়েছে। মাননীয় যিনি আমাদের সর্বভারতীয়, যিনি আমাদের ক্রীড়ামন্ত্রী মনসুখ ভাই মান্ডাভিয়াজি সেই বিলগুলি নিয়ে সেদিন পার্লামেন্টে চর্চা করছিলেন এবং চর্চা করার সময় যে বিগত দিনগুলিতে এই খেলাকেও একটা খেলার যে প্লেয়ার তাদেরকেও প্রহসনের মাধ্যমে তাদের কিভাবে দাবিয়ে রাখা যায় তার একটা প্রয়াস সেখানে ছিল। এখন নতুন করে আমাদের এই বিল কার্যকর করার ফলে আমাদের স্পোর্টস বোর্ড সেখানে গঠন করা হবে। এতদিন কি ছিল, ফেডারেশনগুলি ছিল এবং ফেডারেশনের কোনো সমস্যা যদি নিরসন বা প্লেয়ারদের যদি কোনো অভাব অভিযোগ থাকতো, এই ফেডারেশন সেখানে নিষ্পত্তি করতে পারতো না। তার জন্য তাদেরকে কোর্টে মামলা সেগুলি জড়িয়ে থাকতে হতো। এবং আপনারা জানেন যে এই বিচার ব্যবস্থা একটা দীর্ঘমেয়াদী ব্যবস্থা, আর সেখানে প্লেয়াররা ধরুন আজকে একটা মামলা নথিভুক্ত হলো, তার বিচার আস্তে আস্তে অনেক দিন সময় চলে যায়, আর তার যে অপরচুনিটি, তার এই প্লেয়ারের যে সুযোগ সুবিধাগুলি সেগুলি থেকে বঞ্চিত হতো। এই বিলের আওতায় যখন আমাদের বোর্ড গঠন করা হবে, আর এই বোর্ডের মাধ্যমেই সমস্ত মামলার নিষ্পত্তি করার প্রয়াস সেখানে করা হবে এবং এই বোর্ড গঠিত যখন করা হবে তখন
সেখানে এই ফেডারেশনগুলিতে যারা রয়েছেন ফেডারেশনগুলি থেকেও সেখানে প্রতিনিধি 2 জন করে প্রতিনিধি সেখানে নেওয়া হবে এবং এই বিলে উল্লেখ করা আছে যে মহিলাদের প্রায়োরিটি দিয়ে সেই বোর্ডগুলি গঠন করা হবে, সেই বোর্ড গঠন করা হবে। এন্টি ডোপিং এজেন্সি যারা প্লেয়াররা যারা মানে এই এন্টি ডোপিং এজেন্সিগুলি ছিল কিন্তু তাদের সেই নির্ধারণ করার ক্ষমতা ছিল না, মানে তাদেরকে স্বায়ত্ত শাসনের ক্ষমতা দেওয়া হয়নি। এই বিলের অন্তর্গত হলে যে এই অ্যান্টি ডোপিং এজেন্সিগুলি ইনভেস্টিগেশন করে তৎক্ষণাৎ যাতে রায় দিতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। সেই জায়গায় দীর্ঘদিন ধরে আমাদের অ্যান্টি ডোপিং যদি কোনো কেস বা মামলা হতো যারা প্লেয়ারদের বিরুদ্ধে, তো তাদেরকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো, কিন্তু এখন এই অ্যান্টি ডোপিং এজেন্সিকে তার অধিক ক্ষমতা দেওয়ার ফলে যে বিল প্রডিউস করা হয়েছে, যে বিল রাখা হয়েছে, যে বিল পাস করা হয়েছে, তাতে স্পোর্টসে আরো যারা প্লেয়াররা যাতে দ্রুত সেই সমস্যার সমাধানগুলি করতে পারে তার ব্যবস্থা এই অ্যান্টি ডোপিং এজেন্সিকে আরো বেশি করে ক্ষমতা সেখানে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে স্পোর্টস শুধু পরিকাঠামো উন্নয়ন নয়, প্লেয়ারদের প্রতি সম্মান, প্লেয়াররা যাতে পরিকাঠামোকে কাজে লাগিয়ে তাদের স্কিল যাতে ডেভেলপ করতে পারে, তার যাতে ইভেন্ট যাতে সে সেই জায়গায় ভারতবর্ষের নামকে উজ্জ্বল করতে পারে তার জন্য প্রয়াস করা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় আজকে দীপা কর্মকার আমাদের কাছে সোনার মেয়ে, আমরা গর্ব করে বলে থাকি। সারা ভারতবর্ষের মানুষ দীপা কর্মকার সম্পর্কে জানে। তো সেই রকম প্রত্যেক ইভেন্টে যাতে আমাদের এই রাজ্যের খেলোয়াড়রা যাতে সেই মান, গুণগত মান যাতে বৃদ্ধি করতে পারে সমস্ত ক্ষেত্রে, তার জন্য আমাদের রাজ্য সরকার প্রয়াস করছে। নিশ্চয়ই আমরা আগামী দিন এই ত্রিপুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা, আর এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের যারা প্লেয়ার, আগামী দিনের ভবিষ্যৎ, যারা আমাদের ভারতবর্ষকে পরিচালনা করবে, রিপ্রেজেন্ট করবে, আমাদের ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করবে, তো তাদের গুণগত মান এবং তাদের যে সুযোগ সুবিধা সেগুলি যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে তারা এই ত্রিপুরার মানকে আরো উজ্জ্বলতর করতে পারবে। তো আমি আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না। আমি সকলকে আবারও এই স্পোর্টস ডে উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে সকলের অংশীদারিত্ব প্রয়োজন এবং সকলে আমরা এই সরকারের সহযোগিতা করে এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করব, এই আহ্বানটুকু রেখে আমার আলোচনা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। প্রথম ভারতীয় জিমন্যাস্ট যিনি পদক জয় করেছেন আমাদের সবার প্রিয় দীপা কর্মকার 2014 তৈরি করেছি, সেখানে মধুসূদন সাহা যুব আবাস তৈরি হয়েছে, অনুরাব রায় আমরা পানিসাগর অ্যাথলেটিক ট্র্যাক বানিয়েছি। এই কথাগুলো বলার অর্থ হলো এই সরকারের যে আবেগ, এই সরকারের যে ভালোবাসা, এই সরকারের যে সম্মান, এটা খেলোয়াড়দের প্রতি এটা তার প্রমাণ করে এবং খেলোয়াড়দের প্রতি সম্মান এটা প্রমাণ করে। আজকের এই ক্রীড়া দিবসে আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যারা ছাত্ররা এখানে আজ উপস্থিত হয়েছে তাদের কাছে আবারও আমি অনুরোধ করব, মন থেকে খেলাটাকে নিতে হবে, আরো কঠোর পরিশ্রম করতে হবে। এই যে সুনামধন্য খেলোয়াড় যারা আমাদের সামনে বসে আছেন, মন্টু দেবনাথ বা বিশ্বেশ্বর নন্দী বা কল্পনা দেবনাথ, আমরা ছোট রাজ্য হলেও আমাদের রাজ্যে কিন্তু সফলতা অনেকখানি। আমাদের রাজ্যে এরকম ছোট্ট রাজ্যে ভাবুন যারা এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। আজ মন্টু দেবনাথ আমাদের যিনি এখানে সামনে বসে আছেন, যিনি অর্জুন পুরস্কার পেয়েছেন, দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন বিশ্বেশ্বর নন্দী, আমাদের দীপা কর্মকার পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন, কল্পনা দেবনাথ পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন, বা আমাদের সোমদেব বর্মন পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। আমরা চাই তোমরা যারা আজ এই হলে আছো তোমরাও তাদের জায়গায় যাও, তোমরাও তাদের মতো এই ধরনের সম্মান অর্জন করো। তোমাদেরকেও আমরা অলিম্পিকে দেখতে চাই, তোমাদেরকেও আমরা এই ধরনের বড় টুর্নামেন্টে দেখতে চাই। তার জন্য সরকার তোমাদের সঙ্গে থাকবে, তোমাদেরকে সাপোর্ট করবে ফাইন্যান্সিয়ালি বিভিন্ন ভাবে। আমাদের সরকারের এতটুকু সাপোর্ট আমরা আজকের দিনে আমরা
কোচ নিচ্ছি বা পিআই যখনই নিচ্ছি, আমাদের এই সরকার কতটুকু খেলোয়াড়দেরকে সাপোর্ট করে, এটা প্রথমবার হবে। আমরা যখন পিআই এর জন্য অ্যাডভার্টাইজমেন্ট করছি, এটা আমরা এর আগেও একবার অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, ইন্টারভিউ হয়েছে, আমরা সেটা ক্যান্সেল করেছি, পরবর্তীতে সেটাকে সংশোধন করে আমরা আবার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি যে আমাদের মাঠে যারা খেলা করে, খেলার সঙ্গে যারা যুক্ত, তারা যেন সেই জবে অ্যাপ্লাই করতে পারে। তার জন্য তারা মাধ্যমিক পাস হলো, যদি সে রাজ্যভিত্তিক কোনো খেলাধুলায় কোনো মেডেল জয়ী হয়ে থাকে বা ন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করে, তারা যেন ইন্টারভিউতে বসতে পারে, তার ব্যবস্থা আমরা করেছি। এই কাজটাতে বোঝা যায় যে এই সরকার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী কতটুকু খেলোয়াড়দের প্রতি তার ওনার ভালোবাসা, খেলোয়াড়দের প্রতি কতটুকু সম্মান, যে আমরা চাই মাঠে যারা সময় দিচ্ছে তারা আসুক। আমার সঙ্গে কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হচ্ছিল, আমি বলছিলাম যে আমাদের রাজ্যের অনেক খেলোয়াড়রা যারা বহিরাজ্যে, আপনারা জানেন প্রতিষ্ঠা সামন্ত বা অস্মিতা বা আমাদের আরো অনেক ছেলেমেয়েরা বহিরাজ্যে গিয়ে বিভিন্ন সরকারি সার্ভিসে, পুলিশে তারা চাকরি করছে, রেলওয়েতে চাকরি করছে, সেখানে গিয়ে তারা খেলাধুলা করছে এবং তাদের সেই প্রফেশনে থেকে কিছু অর্থ আয় করছে। আমি বললাম যে আমাদের রাজ্য কেন করতে পারবে না? তিনি বললেন তুমি দেখো, সেটাও আমরা করতে পারবো। আমাদের রাজ্য, আমাদের পুলিশে বা অন্যান্য জায়গায় তাদেরকে আমরা কাজে যোগ দিয়ে তাদেরকে আর্থিক সাপোর্ট করা, তারা যেন আরো ভালো খেলাধুলায় যেতে পারে, তিনি রাজি হয়েছেন। এই যে কাজ করার একটা ইচ্ছা, এই যে কাজের, এই যে সরকার খেলার প্রতি যে এই ভালোবাসা, এতেই প্রমাণ করে যে আমরা বিকশিত ভারত শুধু বলা নয়, ইয়ং ইন্ডিয়া বলা নয়, যুব ভারতের কথা বলা নয়, তাদেরকে সম্মান করা, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প এটা। যাই হোক, আবারও আজকের এই জাতীয় ক্রীড়া দিবসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সবগুলো মিলিয়ে অনেকগুলো পুরস্কার পেয়েছে। ওকে দেওয়া হচ্ছে 50,000 টাকার চেক। পরিণীতা রায়, পরিণীতা চলে এসো। ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের কৃত্তিকা দত্ত, কৃত্তিকার জন্য আমাদের সবার শুভেচ্ছা এবং 1 লক্ষ টাকা। এরপর মঞ্চে আহ্বান জানাই শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ধৃতি দেবনাথ। ধৃতি, মঞ্চে চলে এসো। আপনারা শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমাদের বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে, সেখানেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেকগুলো খেলা অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত থাকবেন, সেখানেও আমরা অনুষ্ঠান করব। আজকের এই অনুষ্ঠানে মাননীয় বক্তা যিনি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, রাজীব ভট্টাচার্য মহোদয়, রাজ্যসভার সাংসদ, তিনি আলোচনা রেখেছেন। কালকেও তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং সাইকেল র্যালি যেটা হবে আমাদের, সেখানেও তিনি উপস্থিত থাকবেন। এত আমরা ওনাকে সাধুবাদ জানাই, উনি আমাদেরকে এই সহযোগিতা এবং আমাদের সঙ্গে থাকার জন্য। মঞ্চে উপস্থিত আছেন প্রদীপ কুমার চক্রবর্তী আইএস, আমাদের দপ্তরের সচিব, ওনার বক্তব্য আপনারা শুনেছেন। মঞ্চে উপস্থিত আছেন পদ্মশ্রী ডাক্তার দীপা কর্মকার মহোদয়া, এবং সামনে আমার রয়েছেন যারা মন্টু দেবনাথ সহ অন্যান্য ক্রীড়াপ্রেমীরা রয়েছেন, এবং আমাদের এই খেল সংগঠনের যারা রয়েছেন, সুকান্ত ঘোষ মহোদয় রয়েছেন। আমরা আমাদের রাজ্যের ক্রীড়া পরিকাঠামো যেভাবে উন্নয়ন করছি, এবং ক্রীড়া পরিকাঠামোর সাথে সাথে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে, অর্থাৎ আমাদের যারা খেলোয়াড়রা রয়েছে, তাদেরকে তাদের সুরক্ষা এবং তাদেরকে কোচিং করানো এবং তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করাও কিন্তু আমরা সেভাবে করে যাচ্ছি। আমরা আমাদের রাজ্যে অসংখ্য অগণিত ক্রীড়া পরিকাঠামো ইতিমধ্যে আমরা এই 5-6 বছরে আমরা যেগুলো তৈরি করেছি। বিগত বছরগুলি যদি দেখেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ, আমাদের মাননীয় রাজীব ভট্টাচার্য বলেছেন তিনি একজন স্পোর্টসম্যান, এবং তিনি স্পোর্টসম্যান হওয়ার কারণে আমরা যে বিষয়গুলো সহযোগিতা পেয়েছি, আমাদের রাজ্যে আমাদের মাননীয় সচিব বলেছেন যে আমরা অনেকগুলো সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করেছি। আমরা আমাদের দপ্তর এবং আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর সহ আমরা 13খানা ফুটবল মাঠ ইতিমধ্যে সিনথেটিক ট্র্যাপ আমরা রেডি করেছি, যার মধ্যে প্রায় 11খানা মাঠ কমপ্লিট উদ্বোধন হয়েছে আমাদের রাজ্যে। এমন নয় শুধু আগরতলা শহর, একদম সাবরুম থেকে আপনারা ধর্মনগর অবধি বিভিন্ন আনাচে কানাচে আমরা এরকম 13খানা সিনথেটিক ফুটবল ট্র্যাপ আমরা তৈরি করেছি, এবং সেগুলোতে আজ খেলাধুলা করছে আমাদের গ্রামের ছেলেরা। 1খানা সিনথেটিক হকি মাঠ আপনারা বাধারঘাটে দেখেছেন হয়েছে, 2খানা সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক তৈরি হয়েছে, পানিসাগরে আন্তর্জাতিক মানের একটা সুইমিং পুল তৈরি করা হয়েছে, ধর্মনগরে তেলিয়ামুড়ায় ইনডোর হল কমপ্লিট হয়েছে, এছাড়াও কৈলাসহর উদয়পুর ইনডোর হলের কাজ চলছে। আমবাসাতে একটি যুব আবাস তৈরি হয়েছে, উদয়পুর এবং কৈলাসহরে যুব আবাসের কাজ শুরু হয়েছে। আমাদের এছাড়াও আমাদের রাজ্যে জাতীয় স্তরে টেনিস কোর্ট, ভলিবল কোর্ট, বাস্কেট কোর্ট, ব্যাডমিন্টন খেলার হল,
এছাড়াও 20খানা ন্যাচারাল ঘাসের মাঠ আমরা ইতিমধ্যে তৈরি করছি আমাদের রাজ্যে, যেগুলো অনেকগুলো মাঠ ইতিমধ্যে কমপ্লিট। আপনারা ফটিকরায় জানেন একটা পপুলার মাঠ, বড় বড় ফুটবল টুর্নামেন্ট হয়, কিলাবাজার খুব ফেমাস ফুটবল খেলা হয় সেখানে, সেই মাঠ আমরা করছি। শ্রীরামপুর করছি, আমরা ডলুগাঁও মাঠ করছি, জুলাইবাড়ি মাঠ করছি, শান্তিবাজার মাঠ করছি। এরকম অনেকগুলো 20খানা প্রায় ন্যাচারাল ঘাসের মাঠ, মিনি গ্যালারি শো, সেগুলো আমরা কাজ হাত দিয়েছি এবং সেগুলো প্রায় আমরা কমপ্লিটের পথে অনেকগুলো মাঠ। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা পরিকাঠামো বা আর্থিক কারণে যেন তারা পিছিয়ে না যায়। আমাদের প্রায়োরিটি হচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়া এবং খেলোয়াড়দেরকে কোচিং করানো এবং তাদেরকে আর্থিক সাপোর্ট করা। আমি আগেও বলেছি, আপনারা জানলে খুশি হবেন, এখানে এটা প্রথমবার আমাদের রাজ্যে খেলোয়াড়দেরকে আমরা ইন্স্যুরেন্স বীমা করে দিয়েছি। আমাদের ছেলেমেয়েরা বাইরে যারা যায় তারা কোনো কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেলে, অনেকগুলো খেলা রয়েছে, জুডো, জিমন্যাস্টিক, এই ধরনের যে খেলাগুলো, ক্যারেটে, এই ধরনের খেলাতে অনেক তাদের চোট লাগার সম্ভাবনা থাকে। তো সেই সমস্ত ক্ষেত্রে তাদেরকে যেন মাঠ থেকে সরে না যেতে হয় আর্থিক কারণে, তাদেরকে আমরা বীমার ব্যবস্থা করেছি। বিগত 7 বছরে আমাদের রাজ্যের কিন্তু অ্যাচিভমেন্টও যথেষ্ট। এখানে যারা পুরনো খেলোয়াড়রা আছেন তারাও জানেন এবং আমাদের মঞ্চে যারা রয়েছেন তাদেরকে আমি বলতে চাই যে এই 7 বছর আমাদের রাজ্যের জন্য অনেকগুলো মেডেল, জাতীয় স্কুল ক্লাব প্রতিযোগিতায় বা খেলো ইন্ডিয়ায় জনজাতি খেলা বা 68 ন্যাশনাল যে গেম হয়েছে, এই জাতীয় স্তরে বিভিন্ন খেলায় আমরা ইতিমধ্যে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ মিলে প্রায় 168 জন খেলোয়াড় যারা পদক জিতেছে। এই হলে তারা উপস্থিত আছে 168 জন। এটা কিন্তু চারটিখানি কথা নয়, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আর এই এতগুলো মেডেল জিতেছে, যার মধ্যে 2024-25-এ আজকে যারা এখানে সম্বোধিত হবে, যারা আজকে এখান থেকে অর্থরাশি সম্মান পাবে, এরকম বয়স 16 জন এবং গার্লস 23 জন। আমি ধন্যবাদ জানাবো মঞ্চে যিনি আলোকিত করে বসে আছেন দীপা কর্মকার, তিনিও যেমন একজন মেয়ে, এরকমই এবারও আমরা যাদেরকে পুরস্কৃত করব সেখানে কিন্তু আমাদের 23 জন মহিলা মেয়েরা রয়েছে, যেখানে 16 জন মাত্র ছেলে। এটা আমাদেরকে গর্বান্বিত করে যে আমাদের ভারতের রাষ্ট্রপতি মহিলা, বিত্তমন্ত্রী মহিলা, এইরকম নয়। আমাদের রাজ্যে খেলাধুলায় তো মহিলাদের আর সম্মান, মহিলারা এত এগিয়ে, আমরা ছেলেরা যারা আছি আমাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ। আমরা যারা খেলাধুলায় আছি আমাদেরকে আর একটু ভালো করতে হবে। আমরা ছেলেরা যারা আছি, আমাদের যারা এখানে খেলাধুলায় যারা সম্মান পাবে, এছাড়াও আমরা তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট করছি। কারণ আমাদের যারা খেলোয়াড়রা, এই নতুন খেলোয়াড়, তাদেরকে আমি বলবো আজকের এই দিনে, বিশেষ দিনে, যে আমাদের জন্য কিন্তু বড় চ্যালেঞ্জ। আমাদের সামনে যারা আছে তারা কিন্তু অনেক প্রতিভা, অনেক সুনাম অর্জন করেছে আমাদের দেশে। আমাদের সামনে যেমন আমরা যাদেরকে দেখি, আপনারা প্রথম এখানে এসে যে অনুষ্ঠানের নাম শুনতে পেলাম মন্টু দেবনাথের কথা, দিলীপ সিং, মন্টু দেবনাথ, কল্পনা দেবনাথ, বিশ্বেশ্বর নন্দী, এরকম অনেক খেলোয়াড়, শ্রীমতী লক্ষ্মিতা রিয়াং, এছাড়াও আমাদের শ্রী বাহাদুর ছেত্রী, এরকম অনেক খেলোয়াড়রা, মধুসূদন সাহা, এই ধরনের অনেক খেলোয়াড়রা যারা আমাদের রাজ্যকে, অরুণাভ রায়, যারা বিভিন্ন জাতীয় স্তরে কোচিং করিয়েছেন এবং জাতীয় স্তরে বিভিন্ন খেলার তারা নেতৃত্ব দিয়েছেন। তো এই সমস্ত খেলোয়াড়দের জায়গায় কিন্তু আমাদের যেতে হবে। নতুন খেলোয়াড় যারা আছে আজকের দিনে এই হলে কিন্তু অনেক নতুন খেলোয়াড় আছে যারা ভালো খেলছে। আমি আবারও বলবো, ভালো খেলছে, কিন্তু আরো ভালো খেলতে হবে। যেমন অস্মিতা দে, প্রিয়াঙ্কা দাস, রশ্মিতা চাকমা, কৃতিকা দত্ত, তানিয়া দাস, উমা বেগম, তানিয়া দে, শ্রীপর্ণা দেবনাথ, আরশিয়া, আরাধ্যা, রেমিকা, আপনারা জানেন রেমিকা রিয়াং ইতিমধ্যে পানিসাগর স্কুলের ফুটবল প্লেয়ার, যাকে জাতীয় দলে অর্থাৎ ভারতের যে ফুটবল টিম, সেই টিমে সিলেকশন করেছে, তাকে কোচিং এর জন্য নেওয়া হবে। অর্থাৎ হায়দ্রাবাদে 1-2 দিনের মধ্যে যাবে, পানিসাগর স্কুল থেকে জাতীয় দলে ফুটবল, জাতীয় দলে সে খেলার সুযোগ পেয়েছে। তো এই ধরনের খেলোয়াড় আমাদের রাজ্যে রয়েছে। আমরা চাই তারা এগিয়ে যান, তাদেরকে আমরা ফাইন্যান্সিয়ালি, এই যে আজকে যে সাপোর্টটা, এই সাপোর্টটা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে এই অর্থটাকেও বড় নয়, এই অর্থটা দিয়ে কিছু হবে না। কিন্তু আপনারা যারা ছাত্রছাত্রী যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, আপনারা রিয়েলাইজ করবেন যে হ্যাঁ, সরকার আপনার সঙ্গে আছে, সরকার আপনার পাশে আছে এবং সরকার আপনার জীবনটাকে স্পর্শ করছে। এটা বড় অ্যামাউন্ট নয়, কিন্তু আমাদের যে সাপোর্টটা, আমরা যে আপনাদের সঙ্গে আছি, এই খেলার প্রতি যে এই সরকারের যে মানবিক দৃষ্টিভঙ্গি বা
মানুষের যে এই খেলোয়াড়দেরকে সাপোর্ট করার দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু আগে ছিল না। এটা প্রথমবার হয়েছে, শুধুমাত্র বলার জন্য নয়। আজকে নতুন ভারতে এই যে যুব ভারত, ইয়ং ইন্ডিয়া বলছি, এই ইয়ং ইন্ডিয়ার প্রতিনিধি কিন্তু এখানে সামনে বসে আছে। আর এই বিকশিত ভারতের যে স্বরূপটা, এটা কিন্তু আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা শুরু করেছি। আমরা আমাদের রাজ্যে যে ক্রীড়া পরিকাঠামোগুলো তৈরি করছি, এগুলো কিন্তু কোনো না কোনো খেলোয়াড়ের নামে, এগুলো আগে ছিল না কখনো। আপনারা যারা খেলোয়াড়রা আছেন এখানে, বলিষ্ঠ খেলোয়াড়রা যারা বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন এই দেশকে, আপনারা বুকে হাত দিয়ে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, এর আগে একজন মুখ্যমন্ত্রী, একজন ক্রীড়ামন্ত্রী কোনোদিন বলেছে আমাদের খেলোয়াড়দেরকে সম্মান দেওয়ার জন্য? আমরা এখানে ফুটবল ময়দান বানিয়েছি বাদারঘাটে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের রাজ্যের খেলোয়াড় পুতুল ভট্টাচার্য একজন ফুটবল খেলোয়াড়, যিনি প্রাণ দিয়েছেন উমাকান্তের মাঠে ফুটবল খেলতে গিয়ে, বলছেন উনার নামে সেটা উৎসর্গিত করা হোক। কত বছর? 50 বছর পর। 50 বছর আগে তিনি প্রাণ দিয়েছেন উমাকান্তের মাঠে, 50 বছর পর আমরা উনাকে সম্মান দিয়েছি। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আমরা যারা সরকারের প্রতিনিধিত্ব করি, আমাদের সেটা লজ্জা হওয়া চাই যে 50 বছর সময় লেগেছে একজন খেলোয়াড় যার নিজের জীবন আহুতি দিয়েছেন ফুটবল মাঠে, তাকে সম্মান জানাতে 50টা বছর সময় লেগেছে। 50 বছর পর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে ওই পুতুল ভট্টাচার্যের নামে মাঠ উৎসর্গিত করা হোক। আমাদের এখানে আপনারা জানেন আমরা অ্যাথলেটিক যে ট্র্যাক বানিয়েছি, অ্যাথলেটিক ট্র্যাক দেবভক্তি জমাতিয়ার নামে বানিয়েছি। এই যে খেলোয়াড়দের প্রতি সম্মান, এটা আমি বলছি না তাদেরকে বিশাল বড় কিছু দিয়েছে, কিন্তু যারা মাঠে ছিল, যারা মাঠের জন্য জীবনকে দিয়েছে, তাদের জন্য আজ মাঠ উৎসর্গিত করা হয়েছে। এরপর ত্রিপুরা স্পোর্টস স্কুলের নন্দিতা ভৌমিক। নন্দিতা চলে যে মেইনল্যান্ডের যদি না থাকে তো আমাদের কেন হবে না? তো 10,000 কোটি টাকার আমরা সেই দাবি আমরা রেখেছি। তো এই এশিয়ান ডেভেলপমেন্টের মাধ্যমে এই যে ত্রিপুরা আরবান অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেটাও আমরা বাস্তবায়নের জন্য চেষ্টা করছি। যে 12টা যে আমাদের বিভিন্ন পৌর সংস্থা আছে, যেমন খোয়াই, মোহনপুর এবং রানীর বাজার, বিশ্রামগঞ্জ, মেলাঘর, বিলোনিয়া, ধর্মনগর, কৈলাসহর, কুমারঘাট, উদয়পুর, অমরপুর এবং আমবাসায়, সেখানে যাতে জল সরবরাহের ব্যবস্থা প্রপারলি হয়, সড়ক যে রাস্তাঘাট যেখানে হয়, পয় প্রণালীর ব্যবস্থা নির্মাণ এবং অন্যান্য যেসব পরিকাঠামো তার ব্যবস্থা যেন সেখানে হয়। আমরা রাজ্যের, আপনারা সবাই জানেন, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়ে বাকি যে 19টা যে আমাদের মিউনিসিপ্যালিটি আছে এবং নগর পঞ্চায়েত আছে, সব মিলে 20টি, সেখানে GIS মাস্টার প্ল্যান আমরা কিন্তু তৈরি করেছি। আগরতলা শহরে মাস্টার প্ল্যান তৈরির কাজ প্রায় 70% শেষ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন, এই যে দুটো প্রজেক্ট আমরা নিয়েছি আপনারা সবাই জানেন, এবং 5 বছরে প্রায় 1,500 কোটি টাকা এর জন্য ধার্য করা হয়েছে এবং সেইভাবে কাজ হবে। এডিবির যে ব্যবস্থাপনায় ওনারা যে আমাদের সাহায্য করেছেন, মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, সেখানেও প্রায় 530 কোটি টাকার যে কাজ সেখানে আমরা নিয়েছি। ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি আমরা সেটাকে করেছি। এখানে আমরা দেখেছি প্রায় 51 আমাদের যে ওয়ার্ড আছে, সেখানে কয়েকটা ওয়ার্ড তো তৎকালীন সময়ে তারাও করেছিল, আমাদের পুরাতন যে সরকার ছিল, কিন্তু আমরা এসে আমরা 3টা করেছি, ওদের সময় একটা বেস্টেড কারণে তারা করেছিল। তো ওখানে কিন্তু মিউনিসিপ্যালিটির যে সুযোগ সুবিধা সেটা কিন্তু পৌঁছায় না। তো আমরা ঠিক করেছি যে এই যে ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি আমরা করেছি, তাতে করে সেই সব জায়গায় যে আমাদের যে মিউনিসিপ্যালিটির যেসব সুযোগ সুবিধা কয়েকটা যে ওয়ার্ড পায় তারা কেন পাবে না, তো তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। স্যাটেলাইট টাউনশিপ আমাদের বিধানসভায় সেটা আমরা অলরেডি ঘোষণা দিয়েছিলাম যে আগরতলাতে, ধর্মনগর এবং উদয়পুরে স্যাটেলাইট টাউনশিপ হবে। কারণ টাউন আস্তে আস্তে করে আমাদের যে সিটিগুলো আছে সেখানে কিন্তু কনজেশন অনেক বেশি বেড়ে গেছে। তো একটু সাইডে যদি আমরা সেইভাবে যদি আমরা টাউনশিপ, যেমন ওয়েস্ট বেঙ্গলে কলকাতার কথা যদি বলি, সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু টাউনশিপ সেখানে তৈরি হচ্ছে।
তো আমরা এখানেও সেইভাবে যাতে তৈরি হয় তার জন্য আমরা এটাকে বলবো আমরা উপনগরী, এবং সেখানে কিন্তু প্রকৃতপক্ষে প্রপার ওয়েতে একটা টাউন বলতে যেরকম হয় আমরা সেইভাবে তৈরির আমরা চিন্তা ভাবনা করছি। জায়গার আমরা খোঁজ করছি। আগরতলায় মোটামুটি একটা ডিসিশন হয়ে গেছে, ধর্মনগরে ওখানে আমি কথা বলেছি, সেখানেও ওরা জায়গার জন্য খোঁজ করছে। তাছাড়া আমাদের উদয়পুরেও সেই ব্যবস্থা করছে। আমরা সবার জন্য ঘর, এই যে বিষয় মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, এবং বিশেষ করে আরবান এরিয়াতে, তো সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা এর জন্য আমাদের দিল্লির থেকে কিন্তু প্রচণ্ডভাবে আমাদেরকে প্রশংসিত করেছে যে, এবং আমাদের পুরস্কারও দেওয়া হয়েছে। এর জন্য আমি যারা আমাদের ডিপার্টমেন্টে যুক্ত সমস্ত আধিকারিক থেকে শুরু করে সমস্ত কর্মচারীকে আমি ধন্যবাদ দেব। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর একটা আছে আপনার গ্রামীণ, কিন্তু শহরের কথা যেহেতু এখানে আছে, প্রায় 70,172টি গৃহ নির্মাণ অলরেডি সম্পন্ন হয়েছে। তার মধ্যে 2024-25 অর্থবর্ষে প্রায় 4,267টি গৃহের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। তো সেইভাবে কাজ চলছে এখানে। স্বচ্ছ ভারত মিশন শহরে এই আওতায় প্রায় 23,863 একটা ব্যক্তিগত শৌচাগার, এবং যেটা কমিউনিটির যে শৌচাগার সেটা প্রায় 1,295টি নির্মিত হয়েছে। আগরতলার কাটাখাল আপনারা সবাই জানেন যে কাটাখাল এবং কালাপানি এবং যে আমাদের যে অন্যান্য আগরতলা শহরের যে ছোট ছোট যে ড্রেনগুলো আছে সেইগুলো আলটিমেটলি গিয়ে পড়ে গিয়ে আপনার আখাউড়াতে। তো ওখান থেকে কালকেও ওনাদের সাথে আমার কথা হয়েছিল, ওনাদের যে ইস্টার্ন কমিশনার আমার কাছে এসেছিলেন। এখান থেকে আমাদের যে জলটা সেখান থেকে যায়, সেখানে গিয়ে ওদের মধ্যে ওরা বারবার বলছে যে খুব ওখানে স্কিন ডিজিজ হচ্ছে ওই পারে। তো এর জন্য কি করা? তো আমি আধিকারিককে ডাকলাম ওনার সামনে, ডেকে বললাম যে আমি নিজেও সেখানে 2-1বার গেছি। সেখানে আমরা যদিও এটাকে রিফাইন করে সেখানে সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে সেখানে যদি জলটা আমরা দেওয়ার, কিন্তু যে পরিমাণে সেই সিওয়েজ ট্রিটমেন্টের কয়েকটা পার্ট 1, 2, 3 ফিল্টার যাতে আরও বেটার হয় তার জন্য আমি বলেছি। এবং ওনাদের এরিয়াতেও আমরা গিয়ে ওনাদেরকেও, কারণ এখানে সিল্ট এত জমে গেছে যে জলটাই যেতে চায় না, আর ওনাদের মধ্যে একটা ক্ষোভের বিষয় আছে। তা ওনাদের সাথে আমি কথা বলেছি যে আমরা এই ব্যবস্থাটা করব এবং করাতে কোনো অসুবিধা নেই। আপনার যদি মনে করেন আপনার সদ ইচ্ছা আছে এবং প্রপারলি আমার জল আমার বাড়ির থেকে জল যাচ্ছে, আমি যদি চোখ বুঝে থাকি যে জলটা কোথায় যাবে, নোংরা ফেলবো, নোংরাটা কোথায় যাবে, দিস ইজ নট মাই জব আর দিস ইজ নট মাই কাপ অফ টি, এইরকম যদি চিন্তা ভাবনা আমাদের থাকে তাহলে কোনোদিন আমাদের শহর বা আমরা এই রাজ্যকে উন্নত মানের করতে পারবো না। তো এগুলো দেখতে হবে যে আমি যে জিনিসটা করছি আলটিমেটলি আমি সেটা আমার ঘরের ভিতরটা আমি ঠিক রাখলাম, আর বাইরে যাই হোক, এবং কমপ্লেনের সময় আবার নিজেরাই করি আমরা যে এখানে এইরকম হচ্ছে তেমুক হচ্ছে। তো এগুলো কিন্তু আমাদের সবার মানে নাগরিক হিসাবে আমাদের কর্তব্য সেই বিষয়ে আমাদের চিন্তা করা। সরকার তো করছে, কিন্তু আমাদেরও সেই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। আগরতলার যে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট গতকাল কথা হয়েছে, এখন আমি আগাম বলছি না, আমি ওনাদেরকে বলেছি, কারণ আলটিমেটলি এই জলটা এখানে কালাপানির জল হোক, কাটাখালেরই হোক বা হাওড়ার আমাদের যে জল সেটা কিন্তু গিয়ে আলটিমেটলি যখন এই আখাউড়াতে গিয়ে পড়ে সেটা কিন্তু তিতাস নদীতে গিয়ে পড়ে। তো আমি ওনাদেরকে বললাম যে আমার তো তিতাস নদী সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে, কারণ এটা যদি আমরা নরসিংগড়ের কাছে আমরা যাই, নরসিংগড় থেকে একদম কাছে এই যে তিতাস নদী। তা আমি ওনাদেরকে বললাম যে আমাদের আগরতলা শহরের জন্য আমি প্রস্তাব রেখেছি। এখন বিরোধীরা যদি শুনে বলে উনি তো বড় বড় কথা বলেন, কাজের কিছুই হয় না, তো এই তো আরেক সমস্যা, কিছু বলাও যায় না, কিন্তু ওরা চেষ্টাও করবে না, কাউকে করতেও দেবে না। কিন্তু চেষ্টা যদি থাকে, কাক চেষ্টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সার্জারি করি, আমরা জানি যে কাক চেষ্টা যদি থাকে আর ইগল আইস থাকে আর ফিঙ্গার যদি আপনার লেডিস ফিঙ্গার থাকে, সার্জারি করলে তার রেজাল্ট পাওয়া যায়। তো আমরা ওই ধরনের মানুষ। তো আমি বললাম যে এই যে আপনার তিতাস নদীর যে জলটা সেটা যদি আগরতলার যে আমাদের 51টা যে ওয়ার্ড আছে তার জন্য এই জল আপনারা সাপ্লাই করতে পারবেন কিনা, জাস্ট আমি ওনাদেরকে একটা অফার দিলাম, যদি আপনারা রাজি থাকেন। এক সময় আমরা বলি যে আনন্দ, একটু আগে এখানে যে গান করছিল মেয়েরা, যে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। তো এক সময় মনে হয় যে ইচ্ছে থাকলে সব কিছুই সুন্দর করা যায়, আর জঙ্গলও অনেক সময় মঙ্গল হয়।
এই জায়গা যারা এখানে পুরাতন বাসিন্দারা আছেন আমরা সবাই জানি, এখানে আগে শিয়াল থাকতো এই জায়গাটায়, এবং শিয়ালের উৎপাতে আমরাও থাকতে পারতাম না, আমাদের বাড়ি তো পাশেই। এখানে পুরো এটাকে বলবো একটা মরা গাঙের মতো ছিল এখানে, এবং এই মরা গাঙের যারা আশপাশে বসবাস করতো অনেকে কিন্তু এনক্রোচমেন্টের একটা প্রবণতা ছিল, সেই এনক্রোচমেন্টের বিষয়ও ছিল এখানে। তো ভাবতো দেশে তো কোনো আইন কানুন নেই পরে দেখা যাবে। আমার তো যে বয়সে এখন যারা অনেকে বৃদ্ধ হয়ে গেছে তখন তো যৌবন ছিল, তো ওনারা কিন্তু মনে করতো যে নিয়ে নিলেই হবে, কিন্তু আলটিমেটলি আইনের বেড়াজালে কেউ কিন্তু বাঁচতে পারবে না। তো সেটাকে আমাদের সরকার 2018 পরে যখন এটা ডিসিশন হলো যে টুডাকে আমরা নিয়োজিত করলাম, এবং টুডার মাধ্যমে এখানে এই ধরনের 3টা যে টাওয়ার এখানে তৈরি হয়েছে 48টা ফ্ল্যাটের, যখন এই সিদ্ধান্ত হলো অনেক বাধা, অনেক ভয় ভীতি, অনেক ধরনের ঘটনা কিন্তু হয়েছে, এবং সেইগুলোর পেছনেও কিন্তু একটা মানে বেস্টের একটা ইন্টারেস্ট ছিল। কিন্তু আজকে আমরা কি দেখছি, যে সাহস করে কোনো কিছু যদি আমরা করি, আমাদের সরকার যেহেতু ট্রান্সপারেন্সির সরকার, যে কোনো বিষয়ে আমরা যখন মনে করি যে আইনের মাধ্যমে এবং সাধারণ মানুষের সুবিধার্থে আমরা করব, তো সেটা কিন্তু আলটিমেটলি এটার ফল বা সুফল আমরা কিন্তু পাই। আজকে ঐকতান যে শান্তিপাড়া এলাকার এখানে এই ধরনের যারা এসছেন, আমি যাদের দেখলাম, কিছু কিছু লোক আছে যারা এখানেরই কোনো এক সময় বাসিন্দা, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ওনারা চাবি পেয়েছেন, এবং ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আধিকারিক থেকে শুরু করে কর্মচারীরাও আজকে এখানে বুকিং করেছেন, তো তারাও কিন্তু আজকে এই ফ্ল্যাটের মালিক হয়েছেন। খুব ভালো লাগছে যে এইরকম একটা সুন্দর চিন্তা ভাবনা আমরা করতে পারি। এখানে HIG, MIG এবং LIG অর্থাৎ লোয়ার ইনকাম গ্রুপ, মিডল ইনকাম গ্রুপ, হায়ার ইনকাম গ্রুপ, তাদের জন্য এখানের এই ব্যবস্থাপনা। এবং আজকের যে এখানের যে চাবি দেওয়ার যে আজকে কার্যক্রম, বা যারা গ্রাহকরা আছেন তাদেরকে চাবি দেওয়ার যে হাতে তুলে দেওয়ার, অনেক দিন ধরে এটা আমরা ভাবছিলাম কবে হবে, শেষ পর্যন্ত সেটা হলো। আমি এর আগেও এখানে বিভিন্ন প্রোগ্রামে আমি এসেছিলাম, তো খবর নিয়েছিলাম এখানে কি অবস্থা আছে। 1-2টো ফ্ল্যাটও আমি দেখলাম, এবং আমার কাছে মনে হলো যে এইরকম আগরতলার একদম কেন্দ্রের মধ্যে এই ধরনের একটা ফ্ল্যাট যেভাবে টুডা করেছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব, টুডা কোম্পানিকে, এবং যারা এর বরাদ্দ পেয়েছেন তারাও চেষ্টা করেছেন যে তার স্ট্যান্ডার্ড মেনটেন করে, এবং যাতে করে আমাদের যে ভূমিকম্প প্রবণ এরিয়া আমরা সবাই জানি ত্রিপুরা, তো সেই জায়গায় ওই মাথায় রেখে ওনারা এই কাজটা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে উন্নয়ন ছাড়া আমাদের কোনো কথা হবে না। তো আমাদের ত্রিপুরা সরকারও সেই উন্নয়নের ধারা আমরা বজায় রেখেছি। আপনাদের শুনে খুশি হবেন যে আমাদের সরকার আজকে 7 বছর হয়ে গেল, বাকি আমি যদি আগের বছরগুলো বাদ দিই, এই জানুয়ারির থেকে এই অগাস্ট মাস পর্যন্ত বিভিন্ন প্রকল্প সারা ত্রিপুরাতে প্রায় 800 করোড়ের আমি প্রকল্পর উদ্বোধন করেছি, আর নয়তো ফাউন্ডেশন লে করেছি। দিস ইজ কল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, এবং আমাদের যিনি মার্গদর্শন করান সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি। এবং বিভিন্ন জায়গায় আমি যাই, মানুষ কিন্তু এখন যে সত্য, সুন্দর এবং বিরাজমান, এই কথাটা কিন্তু বাস্তব ক্ষেত্রেও কিন্তু সেটা হচ্ছে এখানে। এবং আমরা এখানে টুডার যে মেইন, আমরা যে টুডাকে আমরা ফর্ম করলাম, তার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে সুন্দর বিল্ডিং তারা তৈরি করে, বসবাস করার জন্য তার মানে সেই রকম ব্যবস্থা হয়, এবং মানুষ স্বপ্ন দেখে একটা ফ্ল্যাট কেন আমাদের হবে না। আগে আমরা যখন মানে ভাবতাম কি বাড়ি মানে একটা বাউন্ডারি থাকবে, বাউন্ডারির একটা একতলা বাড়ি। এখন একতলার বাড়ির তো আমি সাইড দিয়ে আর সেই বাউন্ডারির বাইরে আমি যেতে পারবো না, কিন্তু আকাশ খোলা। আকাশ যেহেতু খোলা, মানুষের যেহেতু পপুলেশনও বাড়ছে, তো আকাশের উপর তো আপনার সেখানে যাওয়ার ক্ষেত্রে তো কোনো বাধ্যবাধকতা নেই। আমরা সরকার আমরা ডিসিশন নিলাম, আগে তো 2 তলা 3 তলার পারমিশন পেতেও কষ্ট হতো, আর সেই জায়গায় এখন কিন্তু আমরা অনেক উপরতলা অবধি আমরা পারমিশন আমরা দিয়েছি। তার জন্য যা যা দরকার ক্যাবিনেটও ডিসিশন আমরা নিয়েছি, মানুষ এখন উপরে যেতে পারে, এবং তার জন্য যা নিয়ম প্রণালী তারও কিন্তু আমরা
বিল্ডিং কনস্ট্রাকশনের যা যা দরকার সেগুলোও কিন্তু আমরা আমরা এই আমাদের যে ক্যাবিনেটে সেগুলো আমরা কিন্তু সেখানে আমরা সেটা করেছি সেখানে। তো মানুষের জন্য এখন সুবিধা হয়ে গেল যে আমি যদি উপরে আমি যেতে চাই তো উপরে যেতে পারে। এখানে আমাদের যে মেইন উদ্দেশ্য টুডার সেটা হচ্ছে যারা অর্থনৈতিকভাবে দুর্বল, যারা নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ আয় সম্পন্ন যারা পরিবার, তাদের জন্য যাতে পরিবেশ বান্ধব এবং মডার্নাইজ স্মার্ট একটা ফ্ল্যাট হয় এবং সাশ্রয়ী হয় সেইভাবে তাদেরকে বলা হয়েছে, সে তার উপর জোর দিয়ে তারা যেন এই কাজটা করে। আগরতলা শহরের এরকম আমি যা শুনলাম তখনই যখন এসছি যে 48 যে এখানে টোটাল যে আমাদের এখানে ফ্ল্যাট হয়েছে ইমিডিয়েটলি সেগুলো বুক হয়ে গেছে 48টা ফ্ল্যাট। কিন্তু আমাদের টুডার আরও কয়েকটা কুঞ্জবনের জায়গায় সেখানেও হচ্ছে, এখানেও অনেকগুলো ফ্ল্যাট এখনও বাকি আছে এবং সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে ফ্ল্যাটগুলো সেখানে হয়েছে। আমি আশা করি সেইগুলোও কিন্তু বুকিং হয়ে যাবে। এখন মানুষের কাছে খুব দূরত্ব কোনো ফ্যাক্টর না, যদি রাস্তাঘাট ঠিক থাকে। আমরা রাস্তা এত সুন্দর করে বানাচ্ছি যে মানুষের পক্ষে, এবং সেখানে গেলে আরও যে কোলাহল থেকে একটু দূরে থাকা যায়, তো সেইভাবে কাজ চলছে। ভগৎ সিংয়ের যে সংলগ্ন এলাকায় যে ফ্ল্যাট হচ্ছে সেখানে প্রায় 216টির মতো, এখানে তো 48টি, সেখানে প্রায় 216 ফ্ল্যাট সেখানে বানানো হয়েছে, প্রায় শেষের পথে। আগামী মার্চের মধ্যে সেটা সম্পন্ন হবে এবং সেখানে প্রায় 96 করোড় সেখানে খরচ করা হয়েছে। আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আমরা সবাই জানি যে আমাদের একটা মানে ক্যাপিং দেওয়া আছে, আমরা বেশি লোন আমরা নিতে পারবো না। তার জন্য বাইরের থেকে প্রায় 3 থেকে 4 হাজার 3 বছরের জন্য আমাদের উপর ক্যাপিং দেওয়া হয়েছে। বাইরের থেকে এক্সটার্নাল এডেড কোনো প্রজেক্ট বা যাই হোক তার লোন আমরা এর বেশি নিতে পারবো না। আমরা বলেছি আমাদের বহু ডেভেলপমেন্ট সমস্যা হয়, কারণ মেইনল্যান্ড ভারতবর্ষের বহু মেইনল্যান্ড আছে সেখানে ক্যাপিং নেই। তো আমরা এখানে বলেছি যে মিনিমাম যখন আমাদের এখানে 22nd প্ল্যানারি সেশন হয় সেখানেও কিন্তু আমি এ বক্তব্য রেখেছি আমাদের যে ক্যাপিং সিস্টেমটা সেটা যেন আগরতলা যে সাইনবোর্ডটা এখানে লাগানো আছে যে আই লাভ মাই ত্রিপুরা, সত্যি এটা ভালো লাগে শুনতে এবং অনেক নিজেকে মনে হয় ফিল গুড, এই অবস্থাটা আমাদের আসে। তো এটা একমাত্র আমরা সবাই মিলে কাজ করছি তার জন্যই হচ্ছে। এখানে এমবিবি কলেজের লেক, সেখানে পর্যটন আমরা চাইছি, পর্যটন কেন্দ্র আরও 12কে, এখানে মানুষ বাইরের থেকে ফুটফল যখন আসবে। আমাদের জিএসডিপি এখন আমাদের জিএসডিপি আসামের পরে 2nd হাইয়েস্ট জিএসডিপি, এগুলো কিন্তু মানদণ্ড, এগুলোর থেকে বোঝা যায় আমাদের স্টেট ঠিকভাবে চলছে কিনা। 4th স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, আর নর্থ ইস্টার্নের মধ্যে আমরা 2nd হাইয়েস্ট। এত কম বাজেটের মধ্যেও আমাদের কিন্তু প্রপার যেভাবে আমরা চলছি সেইভাবে, কারণ ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি। পার ক্যাপিটা ইনকাম যদি দেখি সিকিমের পরে, সিকিমের জানেন অবস্থা, ওখানকার ক্লাইমেটের যে অবস্থা, এখানে মানুষ প্রচুর ফুটফল হয়। তো পর্যটকদের আকৃষ্ট করার জন্য যদিও আমাদের এখন 2nd হাইয়েস্ট সিকিমের পরে পার ক্যাপিটা ইনকাম, আগামী দিন ওনাদেরকে আমাদের পার হতে হবে বা ছুঁতে হবে। সেটা একমাত্র সম্ভব হবে যদি এই ধরনের যে এমবিবি লেকটিকে আমরা যেভাবে এখন সুন্দরভাবে গড়ে তুলছি এর মধ্যে এটার ইনোগ্রেশন হবে। তাছাড়া আপনারা দেখেছেন যে হাওড়া নদীর যে 99 করোড়, প্রায় 100 করোড় ধরুন, সে হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন। আমরা চাইছি এটাও হবে, এটাকে আরও এক্সটেনশন করে আরও যাতে আরও পেছনে যাওয়া যায় একদম মেইন জায়গায়, তাহলে দেখতেও সুন্দর লাগবে। ইচ্ছা আছে, আমরা দিল্লির সাথে কথা বলছি, তো সেটাও কিছুদিনের মধ্যে যে ওভারব্রিজও একটা করা হয়েছে, যারা সকালবেলা হাঁটবে বা কেউ মনোরমের জন্য দৃশ্য দেখার জন্য। তো ত্রিপুরার যে আস্তে আস্তে করে আমরা ডেভেলপমেন্টের দিকে আমরা যাচ্ছি। আমরা এরপরে যদি এটা হয় তাহলে আমরা কাঠাখালের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব, সেই কথাগুলো আমাদের মাঝে আছে। আপনারা অনেকে বলছেন যে ত্রিপুরা ডেভেলপমেন্ট হয় না, ডেভেলপমেন্ট নেই। কোথায় ডেভেলপমেন্ট? প্রায় বিধানসভার মধ্যে বলে ডেভেলপমেন্ট, ওনাদের চোখে ডেভেলপমেন্ট দেখবেন না। ওই ফটো তুলে ওই কোথায় অযোগায়ে কোনো রাস্তা খারাপ বা কোনো জায়গায় রাস্তা খারাপ নষ্ট হয়ে গেছে সেটা থেকে বলবে যে ডেভেলপ, দেখুন কি অবস্থা ত্রিপুরা। আরে সার্বিক দেখতে হবে আপনাদের, আপনাদের সময় কি ছিল আর আমাদের সময় কি হয়েছিল। প্রায় 900 কিলোমিটারের উপরে এখন আমাদের ন্যাশনাল হাইওয়ের রাস্তা এখন তৈরি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় প্রায় 4000 থেকে 5000 কিলোমিটার হয়েছে অলরেডি। তো এগুলো চলছে এখানে হবে, আমরা জানি। আমাদের এখানে মাত্র 4 মান্থস ইউ ক্যান ডু ওয়ার্ক, 4 মাসের বেশি কাজ করতে পারবেন না আপনারা।
তো সেই জায়গায় আমরা ওয়েট করছি যে বৃষ্টিটা কমলে যেখানে যেখানে নষ্ট হবে, আর এটা এই ধরনেরই সিজন এখানে চলে, পুজোর ঠিক আগ মুহূর্তে কাজ শুরু হয়ে যাবে সব জায়গায়, সেগুলো আমরা করব। এবং আগামী দিন এই যে আমরা এখানে মেরে আমরা, আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবর পেয়েছেন যে ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন যে রিং রোড আমাদের আগরতলা শহরের হচ্ছে, একটা লেম্বুছড়ার থেকে যাবে আপনার খয়ারপুর, এবং লেম্বুছড়ার থেকে আপনার লঙ্কামোড়া হয়ে সেটা রামনগর হয়ে সেটা যাবে আপনার এই বাইপাসের এখানে। তারপর আপনার এখানে যে আমরা প্রায় 16 তলা যে পেন্ডুলাম, আমরা জীবনেও কোনোদিন শুনিনি, আমি জানি না আপনারা শুনেছেন কেন, পেন্ডুলাম বিল্ডিং 16 তলা আমরা বানাচ্ছি। 8.5 যে আমাদের সিসমিক জোন, সেখানে গোর্খাবস্তিতে আমরা তৈরি করছি, অনেকটা উপরে উঠে গেছে, সেখানে পেন্ডুলাম মুভমেন্ট, যেখানে যদি 8.5 রিক্টার স্কেলে যদি ভাইব্রেশনও হয়, সেখানে যদি ভূমিকম্প হয়, সেটা কিন্তু এরকম নড়বে কিন্তু ভাঙবে না। এই যে টেকনোলজি, ক্যালিফোর্নিয়ার টেকনোলজি আমরা ব্যবহার করছি, ভারতবর্ষের 1 বা 2, ইফ আই এম নট রং, সেই টেকনোলজি আমরা ব্যবহার করছি। আমাদের মোটর স্ট্যান্ডে যে নতুন এখানে মাল্টি লেয়ার কার পার্কিং হচ্ছে, সেখানের নতুন আরেকটা এখানে স্টার হোটেল হচ্ছে, এটা হলে কীরকম হবে। এখানে আমাদের রিং রোড হচ্ছে, আমাদের পুষ্পবন্ত প্যালেসে 5 স্টার হোটেল আমরা তুলছি। ভারতবর্ষের মধ্যে প্রথম ত্রিপুরার সাথে গভর্নমেন্টের সাথে কেউ টাটা গ্রুপের তারা আমাদের সাথে মুভ করেছে, অন্যান্য জায়গায় মহারাজাদের ফ্যামিলি ওদের সাথে আমরা করেছে, সেখানে প্রায় 100টার মতো সেখানে রুম হবে, এবং রাজকীয় স্টাইলের এক্সক্লুসিভ 4টা রুম আছে রাজকীয় স্টাইলের হবে, বাকি 96টা নর্মাল যেরকম থাকবে সেটিও মানে রয়্যাল যে রয়্যালের যে তাদের যে ফিঙ্গার যদি আপনার লেডিস ফিঙ্গার থাকে, সার্জারি করলে তার রেজাল্ট পাওয়া যায়। তো আমরা ওই ধরনের মানুষ। তো আমি বললাম যে এই যে আপনার তিতাস নদীর যে জলটা, সেটা যদি আগরতলার যে আমাদের 51টা যে ওয়ার্ড আছে তার জন্য এই জল আপনারা সাপ্লাই করতে পারবেন কিনা, জাস্ট আমি ওনাদেরকে একটা অফার দিলাম। যদি আপনারা রাজি থাকেন, বলে এইভাবে তো কেউ কোনোদিন ভাবেনি, তো আমরা তো একবার ভেবেছিলাম গোমতীর থেকে এখানে জল আনবো, কিন্তু এখানে একদম কাছে, আমি জানি না এখানে তিতাস নদীর এই পারে আপনারা খুব ভেরি নিয়ার বাই, মানে নরসিংগড়ে গেলে আপনি হেঁটে হেঁটে নৌকা ঘাট পাবেন আপনি, সেখানে ওনারা বলছেন এটা ছোট ঘাট, ছোট জায়গা, আরও বড় নদী, সেখান থেকেও যদি আমরা, আপনারা প্রপোজাল আমি দিলাম, আপনি কথা বলুন, এবং যদি হয় তাহলে আমরা দিল্লিতে কথা বলবো। কারণ এইভাবে করলে আমাদের আগরতলা শহরে এই জলের জন্য যে আয়রন মিশ্রিত জল, যে মাটির নিচ থেকে জল আনা, সেটা কিন্তু আমরা বেঁচে যাব। তো আইডিয়া আছে, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে একজন প্রতিটা মানুষ উই হ্যাভ টু ড্রিম, আর স্বপ্ন না দেখলে কোনো দিন কিছু হবে না। তো এটা আমাদের স্বপ্ন, চেষ্টা করছি, যদি হয় তো আমরাও বেঁচে যাব। যে জলটা আনবো হয়তোবা তারও, আমরা যেমন ওনাদেরকে জন্য আমরা করছি, আমরাও যখন জলটা আসবে তার জন্য তার পরিশ্রিত করে সেইভাবে সুয়েজ ট্রিটমেন্ট করে বারবার 3বার যদি এরকম করা যায়, তো আগরতলা শহর জলের জন্য অন্ততপক্ষে এটা একটা ইতিহাস হয়ে থাকবে। এখন বলছি, দেখা যাক কি হয় আগামী দিন। আমরা এইভাবে চেষ্টা করছি। আমাদের সরকার সবসময় চিন্তা করে ঘুম থেকে উঠেই, আজকে যে নিউ ডে, প্রতিদিন আমরা ঘুম থেকে উঠে সবসময় ভগবানকে আমরা প্রণাম করে আমরা বলি টুডে ইজ এ নিউ ডে, এই নতুন দিনে নতুন কিছু করার যে আমাদের সেই আপনারা ব্লেস করুন, ভগবানের যে প্রার্থনা করি নতুন কিছু করা যায় কিনা। তো সেইভাবে আমরা কাজ করছি। এখানে হেলথের বিষয়ে হোক, আমাদের এখানে যে রাস্তাঘাট, ন্যাশনাল হাইওয়ে হোক, রেলওয়ে হোক, এবং ইন্টারনেটেই হোক, এবং সমস্ত জায়গার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে ভাব এবং ওনার যে চিন্তা ভাবনা, সেইভাবে আমরা কাজ করছি। এখানে একটু আগে আরেকটা উদ্ঘাটন আমরা করে আসলাম, নতুন একটা মন্দির মাটির নিচে চলে গেছিল, সেটা মাটির নিচে, সেই মন্দিরকে আমরা নিউ টেকনোলজি ইউজ করে, এর আগেও তো অনেক সরকার ছিল, অনেক মিউনিসিপ্যাল ছিল এখানে, মিউনিসিপ্যালিটি, কেউ কিছু ভাবেনি, মানে দেখে চলে যেত। আমরা এটা ডিসিশন নিলাম, সেখানকার যারা জনসাধারণ আছে, লোকাল পিপল, তারা বলছিল যে এই মন্দিরের কাহিনী অনেক পুরনো, সেটাকে আপনারা যদি ওঠা, আরে এই মন্দির তো মাটির নিচে গেছে, কিন্তু নিউ টেকনোলজি ইউজ করে পুরো মন্দিরটাকে আমরা উপরে প্রায় 8 ফুট উপরে তুলে দিলাম, উইদাউট ব্রেকেজ অফ দ্যাট মন্দির। তো কালী মন্দির সেখানে, তার ইতিহাসও আছে, কত সুন্দর ইতিহাস, সেই সম্পর্কে আমি সেখানে বললাম। তো ইচ্ছা থাকলে সব সম্ভব। তো ইভেন কামানচমনির মধ্যে এখানে যারা পুরনো যারা ব্যক্তি আছে, আমাদের বাড়ির পাশেই সেই কামানচমনির পাশে যে একটা পুরনো আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডে আমরা দেখতাম যে এখানে 0 মাইল ফলক, আগে মাইল বলা হতো, মানে এখান থেকে যত ত্রিপুরার কত মাইল, সেটাই এখান থেকে কিন্তু শুরু হয়। তো এখন তো মাইল নেই, সেটা কিলোমিটার হয়েছে।
আমার বর্তমান অবস্থার কারণে আমি বললাম যে এটা মাটির থেকে তুলতে হবে, কারণ নেক্সট জেনারেশন, আমি এখানে শিওর যারা নিউ জেনারেশন ওরা জানেই না যে এখানেও একটা মাইল ফলো করতে পারে। উঠালাম, প্লাস মহারাজা বীর বিক্রম কিশোরকে আমরা সম্মান দিতে জানি, ওনারা তো সম্মান দেয়নি, ওনাদের কীর্তি যে রেখে গেছেন, এত স্কুল হোক, কলেজে হোক, রাস্তাঘাট আমরা সম্মান দিই, কিন্তু উনাকে সম্মান দেওয়ার একমাত্র আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, আমরা সেটা দিয়েছি। উনার সেখানে আমরা মূর্তি কিন্তু প্রতিষ্ঠিত করেছি, যে কারণ উনি আধুনিক ত্রিপুরার একজন রূপকার হিসাবে আমরা কিন্তু ওনাকে গণ্য করি, সেই কাজটা আমরা করেছি। 2025-26 অর্থবর্ষে প্রায় 96 কোটি টাকা খরচ করে এই যে এয়ারপোর্ট রোড, আমি যখন মুখ্যমন্ত্রী যখন হলাম প্রথমবার, সেখানে আমি দেখলাম যে এটার কাজটা কিন্তু একটু মানে সেইভাবে ঢিলে চলছিল। আমি কন্ট্রাক্টরকে ডাকলাম, কি কারণে এটা এরকম হবে, তো শেষ পর্যন্ত কন্ট্রাক্টরকে আমি বললাম না, তোমার দ্বারা হবে না, আমরা নতুন কন্ট্রাক্টর ইউজ করলাম। আপনারা দেখেছেন এর মধ্যে কত সুন্দর মানে সেই রাস্তাটা হয়েছে, 4 লেনের রাস্তা হচ্ছে। আমি আধিকারিকদের বললাম যখন মিটিং করলাম যে ওখানে যেহেতু এটা এন্ট্রি পয়েন্ট, আমাদের মুখ হচ্ছে সেখানে, এয়ারপোর্ট থেকে আসবে, সেখানে যদি লাইট গতানুগতিক লাইট আপনি দেবেন না, এমন লাইট দেবেন, দি বেস্ট লাইট দিতে হবে। তো ওনারা সেভাবে বলছেন ভিতরে লাইট থাকবে, এবং এটা কিন্তু মানে মানে বিল্ড থাকে না, মানে ইজিলি এভারেডি থাকে না, মানে এটাকে বানাতে হয়। তো এখন মানুষ যখন আসে বলে আগরতলা ত্রিপুরা এরকম হতে পারে, আমরা ভাবতেও পারি না। পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যদি বলি, আমরা দিল্লিতে আমরা পুরস্কৃত হয়েছে, আমি মিউনিসিপ্যালিটির যে কর্পোরেশন মহোদয়কে আমি মাননীয় মেয়র সাহেবকে ধন্যবাদ দেব, ওনাদের টিমকে আমি ধন্যবাদ দেব। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যে কোনো লোক বাইরের থেকে আসে বলছে এত পরিষ্কার যে সত্যি আমরা আনন্দিত। আমি নিজেও কিছুদিন আগে পাটনাতে আমি গিয়েছিলাম, আমাকে সেখানে ওরা ফেলিসিটেশন দিয়েছিল, আমাকে বলছিল পাটনা আর চিনতে পারবেন না, কিন্তু সেখানে যাওয়ার পরে আমাদের মাত্র আমাদের 27,000 কোটি টাকা থেকে আমাদের বাজেট এবার বাড়িয়ে আমরা 32,000 কোটি টাকা করেছি। আর এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট, সেখানেও আমি দেখলাম হয়েছে সবই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সেরকম নেই। আমার তখন প্রাউড ফিল করি যে আমাদের আগরতলা, রিয়েলি আই লাভ আগরতলা, যে সাইনবোর্ডটা এখানে লাগানো আছে যে আই লাভ মাই ত্রিপুরা, সত্যি এটা ভালো লাগে শুনতে, এবং অনেক নিজেকে মনে হয় ফিল গুড, এই অবস্থাটা আমাদের আসে। তো এটা একমাত্র আমরা সবাই মিলে কাজ করছি, তার জন্যই হচ্ছে। এখানে এমবিবি কলেজের লেক, সেখানে পর্যটন আমরা চাইছি, পর্যটন কেন্দ্র আরও বাড়ুক, এখানে মানুষ বাইরের থেকে ফুটফল যখন আসবে। আমাদের জিএসডিপি এখন, আমাদের জিএসডিপি আসামের পরে সেকেন্ড হাইয়েস্ট জিএসডিপি, এগুলো কিন্তু মানদণ্ড। রয়্যালের যে তাদের যে ফিলিং, সেটা সেইভাবে ওনারা করবেন। আপনি শুনে অবাক হবেন, ওনারা আমাদের যা বললো, এই যে 4টা এক্সক্লুসিভ যে পুরনো যে আমাদের আছে, আমাদের রাজ্যপাল যেখানে থাকতেন, পুষ্পবন্ত প্যালেস, সেখানে পুষ্পবন্ত প্যালেস আমরা সেখানে নাম দিচ্ছি সেটাকে রেখে। তো সেখানকার যে আমরা রেট্রোফিটিংয়ের জন্য রাজকীয় যেসব বিষয়গুলো ছিল সেইগুলোকে কিন্তু আমরা বজায় রেখেছি, এবং তাকে রেখে ওনারা এই যে আউট অফ 100 4টা রুম করবেন, সেই রুমের এক একটার ভাড়া হবে 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকা, এইরকম আমাকে বললো। অর্থাৎ তাহলে এখানে কে আসবে? তো ওনাদের যে চেইন, সারা পৃথিবীর মধ্যে ওদের চেইন, ওনারা নিজেরা ফ্লাইট নিয়ে এখানে আসবেন। তো ত্রিপুরাতে যখন এই পুষ্পবন্ত প্যালেসে ওনারা থাকবেন, আমাদের ভারত ত্রিপুরার যারা এই মাণিক্য ডাইনেস্টি, ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতি, ত্রিপুরার যারা আমাদের যে 19টা জাতি গোষ্ঠী, আমাদের বাঙালি, মণিপুরি, তাদের সংস্কৃতি সম্পর্কে ওনারা জানবেন। এখানে বসে থাকবেন না, ওনারা যাবেন মা ত্রিপুরেশ্বরী মন্দিরে, আমাদের এই ঊনকোটিতে যাবেন, বিভিন্ন ছবি মোড়া যাবেন। তো বিভিন্ন জায়গায় যখন যাবেন, তো এখানে ফুটবলও বাড়বে, এবং ত্রিপুরা সম্পর্কে সারা পৃথিবী, সারা ভারতবর্ষ জানবে। তো আপনারা ভাবুন যে আগামী দিনে যখন এইরকম একটা অবস্থা হবে, যে ত্রিপুরার চেহারাটা, আগরতলা শহরের চেহারা কি হবে। তো আমরা ডেভেলপমেন্টে বিশ্বাস করি, আমরা রাজনীতির থেকেও মানুষের সুযোগ সুবিধা যদি দিতে পারি, এর থেকে বড় রাজনীতি আর কিছু হয় না। আজকেও গতকাল আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, গ্রামীণ অর্থনীতি এত বেটার হয়েছে, প্রায় 720 কোটি টাকার উপরে, ইফ আই এম নট রং, সেখানে গ্রামীণ
যারা মহিলারা আছেন তাদেরকে আমরা রিভলভিং ফান্ড আমরা দিয়েছি। তাছাড়াও ব্যাংকের মাধ্যমে আরও অনেক বেশি টাকা আমরা দিয়েছি এবং সেখানে দেখা গেছে প্রায় 1,08,000 আমাদের প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন যে লাখপতি দিদি, 1,08,000 লাখপতি দিদি আজকে সারা ত্রিপুরাতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা সেই অনুযায়ী প্রায় আমাদের যে টার্গেট 95% আমরা অলরেডি সেটাকে আমরা করতে পেরেছি। আমি আশা করি যে এই যে ফ্ল্যাট আপনারা পেয়েছেন সেটা আপনারা ভালোভাবে এখানে থাকবেন, আপনারা ইউ আর ইন সেফ হ্যান্ড, আমি এতটুকু বলতে পারি। এই মনে একটা জায়গার মধ্যে আপনারা এসছেন যারা এই অত্র এলাকার যারা আছেন, এবং আমি মাঝে মাঝে এক এক সময় দেখি আমার কাছে মাঝে মাঝে খবর আসে যে ফ্ল্যাট যারা বিভিন্ন জায়গায় আজকে বিশেষ করে আমার কেন্দ্রে বিধানসভা, আমি প্রায়শ আমাদের মেয়র সাহেবের সাথে আমি কথা বলি যে বহু জায়গায় আমার বিধানসভা বিশেষ করে প্রচুর ফ্ল্যাট হচ্ছে। মাঝে মাঝে উল্টাপাল্টা খবর আমার কাছে আসে। আমি বলছি একটা যদি প্রপার আমার কাছে দিতে পারে যে কেউ এই ফ্ল্যাট কিনতে গিয়ে বা কেউ ফ্ল্যাটের জন্য কোনো রকম কিছু টাকা পয়সা চেয়েছে কিনা আমাকে প্রমাণস্বরূপ দেখাক, তারপরে আপনি দেখুন আমি কি করি। এই কালচার বহু বছর ধরে ছিল, এই কালচার আমরা কোনো অবস্থায় বরদাস্ত করব না এবং আশা করি আপনাদের এখানে থাকাটা অত্যন্ত সুন্দর হবে। বাইরের থেকেও এসছেন অনেকে, আপনারা এই এলাকাবাসী হিসাবে, মুখ্যমন্ত্রী বাদ দিন, এলাকাবাসী হিসাবে আপনাদেরকে আমি সানন্দে আপনাদেরকে ওয়েলকাম করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। তারপর আমরা তুলে দেব একটি জোরে করতালি দিয়ে যায়। প্রতিটি চাবি তুলে দেওয়া হচ্ছে প্রথম গ্রাহক ডক্টর মমতা সাহার হাতে। তোলার এই প্রথম টাউনশিপ প্রজেক্ট এবং আনন্দের মুহূর্ত। এই প্রকল্প নির্মাণের দায়িত্বে ছিল দিল্লি স্থিত একটি কনস্ট্রাকশন কোম্পানি, রামকৃষ্ণ কনস্ট্রাকশন কোম্পানি। তারপর আরেকজন গ্রাহক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী শ্রীমতী আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, শ্রীমতী মেঘা জৈন, ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এছাড়াও উপস্থিত এই টাউনশিপের প্রচলনের মাধ্যমে আমি মাননীয় অতিথিদের মঞ্চের সামনে চলে আসছি। মাননীয় চেয়ারপারসন সেন্ট্রাল জোন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন শ্রীমতী রত্না দত্ত মহাদয়া, সম্মানিত অতিথি माननीय मेयर श्री दीपक मजुमदार महोदय के म्यूनिसिपल कॉर्पोरेशन, त्रिपुरा स्टेट इलेक्ट्रिसिटी कॉर्पोरेशन, पीडब्ल्यूडी दफ्तर এবং টুডার সকল ইঞ্জিনিয়ার ও কর্মীদের প্রতি আন্তরিক এবং এই কাজের তত্ত্বাবধানে ছিলেন টুডার ইঞ্জিনিয়ারগণ, যাদের নিরলস প্রচেষ্টা এবং নিষ্ঠার মাধ্যমে আজকে এই প্রকল্পটি সকলের প্রিয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত বিশেষ অফিসারবৃন্দ, স্থানীয় অধিবাসী এবং আজকের এই অনুষ্ঠানে আগত সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক পরিস্থিতির উন্নতি হওয়ার পর টুডার পক্ষ থেকে দ্রুত গতিতে কাজ সম্পন্ন করার প্রয়াস নেওয়া হয় এবং আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ফ্ল্যাট গ্রাহকদের হাতে ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি
তথা টুডার পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটি প্রকল্পে মোট 48টি ফ্ল্যাট রয়েছে, যার মধ্যে 20টি ফ্ল্যাট এলআইজি ক্যাটাগরি, 16টি ফ্ল্যাট এমআই। ত্রিপুরা সরকারের অধীনস্থ ত্রিপুরা আরবান প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট অথরিটি তথা টুডার প্রথম আবাসন প্রকল্পে আজ উন্মোচন করছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সামন্ত। 24 ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য যাবতীয় আধুনিক সুবিধা রয়েছে। এই প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য নির্মিত, যার মধ্যে আধুনিক অগ্নি নির্বাপক সমস্ত ব্যবস্থা রয়েছে। এছাড়াও প্রতিটি ব্লকে 2টি করে লিফটের সুবিধা। জোরে করতালি হয়ে যায়। সকল অতিথিকে আন্তরিকভাবে অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ মহোদয় আপনাকে। শুরু থেকেই বিভিন্ন ব্যাংকের সঙ্গে টুডার টাই আপ ছিল, যার মাধ্যমে বহু কাস্টমার এখানে হোম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল, কিন্তু আপনারা জানেন তখন কোভিড মহামারীর কারণে বেশ কিছু সময়ের জন্য আমাদের এই কাজেও তার প্রভাব পড়েছে। উপস্থিত আছেন, এই প্রকল্পে ফ্ল্যাট বুকিং করেছেন এবং আপনারা আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করেছেন, তাদের প্রতিও গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। सर क्या हुआ था बैंक में जो कंप्लेन आया? कंप्लेन जो आया था एक्चुअली क्या हुआ, कैशियर साहब जो था हमारा, उन लोगों से पेमेंट देने में गलती हो गई है। ठीक है, तो हम लोग ने सीसीटीवी का फुटेज का सब मंगवाया है। आने के बाद पता चल जाएगा क्या हुआ क्या नहीं हुआ। गलती तो हुआ है मगर उसको ठीक करके दे देंगे। अभी जो कंप्लेन आ रही है जो किसी एक के अकाउंट से दूसरे एक पैसे निकाल लिया, ऐसे थोड़ी आरबीआई के कोई गाइडलाइन है क्या? ऐसा नहीं है, ये गलती से मतलब मिस्टेक से हो गया, इसको ठीक करके हम लोग मतलब संशोधन करके दे देंगे। नेक्स्ट टाइम ट्राई करेंगे ऐसा गलती ना हो। कितनी बार हुआ इससे प्रॉब्लम? ऐसा प्रॉब्लम मेरा नोटिस पे 2 बार आया है। पेमेंट कितना था? पेमेंट 15,000 रुपये था। दो बार कितना हुआ? 2 बार मतलब 70% 2 बार हुआ। 15,000 करके 2 बार होगा। मतलब फर्स्ट टाइम उनका बेटा नहीं, मतलब पापा का अकाउंट से बेटा ने पैसा उठा के लेके चले गए थे, तो वो सॉल्व हो गया। इस टाइम भी क्या हुआ वो आने के बाद पता चला। अच्छा, इस बैंक के खिलाफ और भी बहुत कंप्लेन है। 2 बजे के बाद काम नहीं हो रहे, ऐसे कंप्लेन आ रही है और बैंक की स्टाफ मिसबिहेव कर रही है। क्या 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 बताएंगे आप? 2 बजे के बाद काम नहीं हो रहा है, ये झूठ है, ये पूरा सच नहीं है। 2 बजे के बाद 6 बजे तक काम होता है। हर काम तो मतलब एक पर्टिकुलर काम की वजह से छोड़ के बाकी सब काम होता है 2 बजे के बाद। जो ये रूल है गाइडलाइन है उसके हिसाब से होता है। जैसे कैश 4 बजे तक होता है, बाकी काम 4 बजे से 5 बजे हमारा क्लोजिंग का काम होता है। इसके बाद हम लोग घर जाते हैं 6 बजे। कैशियर का नाम क्या है? कैशियर का नाम सूर्य कुमार साहब। कितने टाइम से वो इधर काम कर रही है? 2 साल से ज़्यादा। आपका नाम? मेरा नाम जी शंकर है, ম্যানেজার ব্যাংকার। আপনার বিরুদ্ধে যে একটা অভিযোগ আসলো, একজনের অ্যাকাউন্ট থেকে অন্য আরেকজন টাকা তুললো, এই নিয়ে 2বার এই অভিযোগটা আসলো, আপনি কি বলবেন?
উদ্যোগ তো নিয়ে এসে তো উদ্যোগ তো শহীদ আমি সিগনেচার দেখছি, হ্যাঁ সিগনেচার 100% না মিললেও আপনার 80% মিলছে, হ্যাঁ তো মিলছে, এখন আমরা দেখছি 80% মতো মিলছে, হ্যাঁ তো এই ব্যাপারটা আমরা তো 100% মিলিয়ে দোন যেত, উদ্যোগ দোন যাবে, হ্যাঁ এত লোকের ভিতরে সবকিছু দেওয়া সম্ভব হইতেছে। মানে কে নিয়ে এসতো, হ্যাঁ কে নিয়ে এসেছিল উদ্যোগটা? উদ্যোগ তো যে নিয়ে এসেছে, যে সিসি ক্যামেরা আছে সব করতে হবে। আপনি কি দেখছেন মানে যে গ্রাহক উনি আসছিল দেখছেন নি? সব গ্রাহকটা তো আমার গ্রাহকরা তো সবাই, আর যেমন আপনাদেরকে আমি সবসময় চিনি কি এমন তো সবাই কি চিনি। ব্যাংকের নিয়মটা কি? হ্যাঁ টাকা তোলার নিয়মটা কি? টাকা তো আমরা উদ্যোগ দিব, উদ্যোগ দিয়ে সিগনেচার দেখবো, হ্যাঁ দেখে টাকা পেবেন। আর ব্যাংকের মধ্যে ছবিটা থাকে যে, হ্যাঁ ছবি যে থাকে মানে ব্যাংকের পাসবুকে যে ছবিটা থাকে এই ছবিটাকে আপনি যাচাই করেন যখন টাকা তুলতে আসে? এত লোকের ভিতরে সময় যাচাই করে না। তো আপনার দায়িত্বটা কি পড়ে এখানে ব্যাংকের মধ্যে, কি দায়িত্বের মধ্যে কাজ করেন আপনি? আমরা তো মিনিমাম আমরা সিগনেচারটা অন্তত আমরা তালিকা করি না, এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে কি না যে যখন আর কেউ টাকা তুলতে আসে তখন ছবির সাথে ম্যাচ করে দেখবেন আপনি একবার? পুরো ছবি সাথে তো নিশ্চয়ই দিই। তাহলে এই দুইবার ভুলটা কিভাবে হলো আপনার সাথে? প্রতিনিয়তই আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে। আমি আরেকবার হ্যাঁ নিজে এসে কথা দিছি না, শুধু এই গ্রাহক না, এই গ্রাহক না শুধু, আরো অন্যান্য গ্রাহকরাও আসছে, শুধু আপনার বিরুদ্ধে অভিযোগ নেই। অন্য বেতন নাই তো। কি নাম আপনার? বাড়ি হোসেন। ক্যামেরা দেখান, এই আমরা কাজ করতে দেন। সব তো তার কাছে ভালো আছে।
মুক্তি না দেখা দেখাই আমি কইছি একজনে টাকা দিয়ে একজনে কেন করে মিষ্টি করনে এত লোক হ্যান্ডেল করে এটা এই যে কোন অ্যাক্সিডেন্ট হয় ব্যাংক লাইনে দিতে হবে ঠিক আছে এটা তো আমার তারা দুধুর ব্যবহার করে শুনাই দিছে ঠিক আছে এটা তারা আছে ওখানে বড় হয়ে গেছে স্যার আমরা একটা কথা আমরা এখন হইলো আমরা ছবি এবং আপনারা না ইয়া কথা না আমরা এখন দিলাম আমরা 40 টাকা গাড়ি একদম আইছে টমটমটা আসলে সামনে মোটামুটি গাড়িটা রং সাইডে দিয়ে আইতেছে টমটমটা সামনে দিকে গাড়ি সাইডে গাড়ি কাটতে তো দিছে বাম সাইডে মধ্যে কাটতে তো দিছে গাড়িটা এমন ভাবে ফাল্টে দিছে আর আরেকটা ফাল্টে দিলে টমটমটা একদম উঁচু জায়গা বই গেছে মানে পাশে কল্পনা কি হইছে এখন কি হইছে এখন ড্রাইভারটা মারা গেছে আর তিনজন আছে তার কেমন শুধু 4-5 জন লোক আছে তাই না আবার কিছু গাড়ি কি স্পিডে আছিল গাড়ি স্পিডে আছিল মানে এমন স্পিড আছিল না 80 রুপে কোনটা এই লোড গাড়ি এরকম 80 রুপে স্পিড ঘটনাটা কোন জায়গাতে বাম সাইডে সিকের মাল গুলিয়ে গেছে কোন জায়গাতে ঘটনাটা নাম কিটা ড্রাইভারের নাম কিটা চিত্তামারা ড্রাইভারের নাম কিটা মারা গেছে নারায়ণ নারুডা নারায়ণ তো একদম মানে চিত্তামারার লাস্ট এবং ফাইগুলার লাস্ট যে সীমানাটা ওই জায়গাটার মধ্যে আমি চিত্তামারার দিকে যেতে আছি বাইক নিয়ে গাড়িটা আইতে আছে টার্নিংটা ঘুরতে ওভার স্পিডে আইছি যখন গাড়িটা আইতে আছে টার্নিংটা এমনি ঘুরছে না ডান দিকে ঘুরতে বাম দিকে চাকাটি মিনিমাম 1 থেকে 1.5 ফুট আগে হয়ে গেছে এত স্পিডে আছে গাড়িটা তখন ড্রাইভার গাড়িটা যখন বাউলি দিছে কন্ট্রোল করতে পারতেছে না উল্টা দিকে কাট দিছে উল্টা দিকে কাট জন্য সঙ্গে সঙ্গে গাড়িটা একদম পুরো মেন রোডের ভিতরে পড়ে গেছে আমি আর তাই না ওই তিনজনের ভিতরে আটকানো আছিল আমরা দুইজনের আমরা বাইক করছিলাম একজনে ফায়ার আটকেছে ফায়ারটা বাইক করছে বাকি দুজনের ভিতর তো বাইক করছে কিন্তু ড্রাইভাররা বাইক করা সম্ভব হয়েছে না দেখে রয়েছি কিন্তু প্রাণ দিতে আছে কিন্তু বাইক করানো সম্ভব হয়েছে না প্রাণ চেষ্টা করছি এবং আমরা 15-20 জন লোক আছিলাম আমরা সবাই খুব চেষ্টা করছি গাড়িটা আন দিয়ে কোনো একটুখানি তাদের বাইক করানো যায় সম্ভব হয়েছে মারা গেছে না সঙ্গে মারা গেছে এখন ফায়ার সার্ভিসে তাদের হসপিটাল নিয়ে গেছে আর বাট্টার মালিকের যে গাড়ি ওনার ডজার আইয়া তারপরে গাড়িটা পাল্টানোর পরে ড্রাইভারের বাইক করেছে ড্রাইভার জীবিত আছে নাকি না ড্রাইভার মারা গেছে ড্রাইভারের নাম কি জানেন নেই না কোন বাট্টার গাড়িটা ড্রাইভারের বাড়ির চিন্তা করা বলে তাদের নাম জানি না কোন বাট্টার গাড়ি বিবিআই এর গাড়ি বসুন্ধরা ডজার আছে না এটা একটু সাইড করে দিলে ভালো দিতে পারে পার করুন না পার করুন যাইতো না ওই স্যার সাই মোবাইল নিয়ে ব্যস্ত আরে কিন্তু সব খাওয়া হতো না
আরে হেবেডি আগে আমি দেখছি তো লেবার নাই নি লেবার হারাইছি গাড়িটার কি দরকার না এটা সব কোনো মধ্যে এদিকে দিয়ে লাগবে কষ্ট হয়েছে বুঝো না এখন তো বার করতে ঘরে বার করতে গার ফাড়ি কিছু আইন নিচে টানে টানে বার করতে আর নাই ড্রাইভার আমি এই বাগা জমি চাষ করি এই বাগা জমি চাষ করি দেখা গেছে যে পরিমাণে খরচার পরিমাণ আর যে লেবারের দাম এই লেবারের দাম যে খরচার পরিমাণ খরচা করি যেটি দেওয়া যাচ্ছে আমার অনেক লস হইতেছে আগামী দিন যেন এরকম গৃহস্থী করতারে আমবিল্লা সম্ভব হয় না এখন বিকল্প কোনো রাস্তাও নয় যে কি আর কোনো কিছু কি করবো এখন নির্ভয় এই যে গাছ টাছ বাঁচানো লইয়া এখন যে লেবারের দাম এই লেবারের দাম দিয়া গৃহস্থী আগামী দিন করণ যেত না সাহায্য সহযোগিতা লেবার কি আপনার? হ্যাঁ এই লেবার লইছি এখন গাছটা যে গাছ উঠছে এখন মনে করেন না সুদূর উপরে টিয়া লইয়া এখন এই লেবার লইয়া খেত বাঁচান লাগতেছে কি করবেন এখন তো আর এত টিয়া বুঝছো না যখন যেদিন ক্ষেতের অবস্থা যে রোগ ধরে রয়েছে সার ওষুধ দিতে পারছি না এখন কি করলাম চিন্তাও করতেছি আর 500 টাকা কত ঘন্টা কাজ করো? 60টার দিকে যাও 500 টাকা হাজিরা। আমরা ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন থেকে আমি চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা এবং আমার সঙ্গে মেম্বাররা আছে। আজকে খুব দুঃখজনক একটা ঘটনা, ক্লাস 9-এ পড়ে মেয়ে রামকৃষ্ণ স্কুলে, তো এখানে একটা ছাত্রী স্কুলে মাথা ঘুরে পড়ে গিয়েছিল এবং ওখান থেকেই ওকে আইজিএম হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই মেয়েটি মারা যায়। তো এখানে আমরা এসে গার্জেনের সাথে কথা বললাম, মা বাবার দুজনের সঙ্গে। মার একটা অভিযোগ আছে, এখানে ডাক্তার নার্স বা যারাই স্বাস্থ্যকর্মী ওখানে ছিলেন ওখানে সবাই নাকি মোবাইলে ব্যস্ত ছিলেন। এটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার, এটা তদন্ত করা হবে। যদি এরকমই কোনো কিছু হয়ে থাকে তাহলে এটা যে বড় দুর্ঘটনা বা দুঃখজনক আর নেই। তো আমরা চাইব পরবর্তী সময় কোনো বাচ্চা যেন এরকম ট্রিটমেন্টের অভাবে মারা না যায় এবং সঠিক সময়ে যেন অবশ্যই চিকিৎসা পাওয়া যায়, সেই আবেদনটা আমি স্বাস্থ্য কর্মীদের উপরে রাখবো।
কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে হয়তো সময় নিয়ে যাওয়া হলেও অনেক সময় দেরি হয়ে যায়। তো এরকম অচিরে কোনো মেয়ে বা কোনো বাচ্চার জীবন যাতে জড়ায় না যায়, সঙ্গে সঙ্গে যেন ট্রিটমেন্ট পায়, সেটাই আমি আবেদন রাখবো স্বাস্থ্যকর্মীদের উপর। এবং এখানে আমরা এসে দেখেছি বাবা বলছেন যে বিভিন্নভাবে বিভিন্নজন লোকজন আসা যাওয়া করছে, সেটাতে উনি খুবই বিরক্ত এবং মর্মাহত, মনে দুঃখে উনি খুবই মেয়ের দুঃখে উনি কাতর। তো সেই দিক দিয়ে আমি আবেদন করব ওনাদের জন্য আর কেউ যেন কোনোভাবে ডিস্টার্ব না করেন, এবং সেটাই আমি আবেদন করব আপনাদের মাধ্যমে। আমি যাওয়ার পরে গিয়ে দিই, সঙ্গে আসলে আমি একটু পরে গেছি, যাওয়ার পরে আমি গিয়ে দিই, মিসেস দাঁড়িয়ে দিয়েছে, আমি জিজ্ঞেস করছি তাহলে ওষুধ দিয়েছি, কইছে একটা ইঞ্জেকশন পুশিং করছে আর একটা ফাইল দিছে। আচ্ছা, এই দূরই তখন যে হসপিটালে যে ইনজেকশন দিছে বা কিছু লেখালেখি করছে, হ্যাঁ প্রেসক্রিপশন, ওটা আসেনি আপনাদের কাছে বা কিছুই দিছে না, কিছুই দিছে না, সব তাদের কাছে। আচ্ছা, আর পোস্টমর্টম শেয়ার করছে, এটা তো ওই তার আগে আমি মনে করেন মা তো মনে করেন সন্তান মরে গেছে, তখন তো মা তো মনের আগে অনেক কিছু কথা কইতেছে, তার ভিতরে অনেক কিছু কথা হইতেছে। হওয়ার পরে আমি তো একা, মানে মার ওই ধরুম না ছোটো ভাইয়ের বউর ওই ধরুম না, আমার ছোটো বাচ্চা লোকে আছে তার ওই ধরুম, বুঝিনি। আমি কিন্তু কারোরই ফোন করছি না, কোনো লোকেরই না, না থানা না মিডিয়া, আমি কেউরই ফোন করছি না। জাস্ট আমি আমার বাইরে ফোন করছি, তুই একটু তাড়াতাড়ি আইলে আমি মনে তাই মানে নামাই দেয় বইটা রেডেন পেতাম কে বাচ্চা তো হবে চিল্লা করবো। এটার ভিত্তিতে মানুষ গিয়া করতে না করতে লোক গিয়েছে, গিয়া এটারে সাহায্য বক্কর চক্কর করে এটারে পিয়া বানাই লিছে, বুঝছেন, পিয়া বানাই লিছে, বাইরের মতো হয়েছে, মিডিয়া সিডিয়া গেছে, আমার জিঙাইছে কীতে হয়েছে। আমি স্যার আমি তো কইতারি না, আমি জাস্ট তারপরে জিঙেছি, আমার মানে আমার স্ত্রী জিঙেছি কি ওষুধ দিয়েছে, কইছে কিছু না, খালি একটা ইঞ্জেকশন দিছে আর ফাইলটা দিছে আর একটা বড়ির ট্যাবলেট দিছে, কইছি এটা সুস্থ হইলে খাওয়াই। তো তাই তো সেন্সই নাই, সুস্থ না হইলে খাওয়ানো, এতটুকু। এর কিছু 10-15 মিনিট পরে মারা গেছে। সিটি স্ক্যানটা লেগছে, সিটি স্ক্যান করানোর সময় বেশি। এমন কিছু না, কোনো ডাক্তারের বিরুদ্ধে আমার অভিযোগও নাই, কেউর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কেউর বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ নেই। আমার মায়েরা যেহেতু মারা গেছে, কেউ তো আইনা দিতে পারতেন না, পারবেন আমরা কেউ আইনা দিতেন, ডাক্তার পারবো আইনা দিত, তাইলে আমার কেস কাছারি করে আমার কিচ্ছু লাভ হতো না, কোনো লাভ হতো না। কিন্তু আমার একটা দাবি আছে, আমি পরবর্তী সময়ে যে কোনো সরকারি হসপিটাল যাতে এমন ব্যবস্থা নেই, কোনো ডাক্তার নার্স যাতে মোবাইল দিয়ে না থাকতে, তার ভিতরে কোনো চেঞ্জই নেই যে একটা রুগী না পালাইছে, রুগীটারে দেউন নেই নাকি। আচ্ছা, তাহলে আপনার একটা অভিযোগ আছে, তখন গিয়ে দেখছেন যে ডাক্তার বা নার্স যারাই আছে ডিউটিতে মোবাইল নিয়ে ব্যস্ত। হ্যাঁ, মোবাইল নিয়ে ব্যস্ত। কারণ আমি 3-4 বার জানতে চাই ম্যাম আমার মায়ের দিকটা জানাই গীতা করে, তারা মোবাইলে টিপে কাগজ হইলে তো ডাক্তার কি একটা দুইটা, তাহলে এত রোগী এত মানুষ এত ডাক্তার, তাহলে আমার বাচ্চাটা মারা যায় কেমনে মারা যা? সরকার তারারে কি লিগা বইছে মোবাইল টিপনের লিগা, তা দিয়ে বইছে না। সরকার কি দান্দা গঠন হয়েছে পাবলিক দিয়া, পাবলিক না থাকলে সরকার হইলে, তাহলে সরকার না থাকলে কোনো হসপিটাল হইলে ডাক্তার হইলে, আমরা যদি রুগী না থাকতাম ডাক্তার দিয়ে আমরা কিটা করলাম হইলে, তাহলে আমার মায়ের রাজ্যে কেড়ে মারা গেছে, শুধু তারার গাভী লুকিয়ে মারা গেছে। তবুও আমি কইতাছি তারার মানে প্রতি আমার কোনো অভিযোগ নেই, যেহেতু আমার মায়েরা ফিরে দিতে পারছিল, কিন্তু প্রশাসনকে আরো করা তারা যাতে মোবাইল নিয়ে কোনো সময় হসপিটাল ডাক্তার না থাকে, ডিউটির সময় অন্তত মোবাইল নিয়ে যেতে না থাকে, এটা আপনি চাইতেছেন। যতক্ষণ তারা ডিউটি থাকবো মোবাইল তারা রাতে থাকতে পারতো না, কষ্ট কথা। আমার বুকটা যেমনি খাইলে হয়েছে, আর কোনো মার বুক যাতে এভাবে খাইলে না, কোন রোগী যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, তারা যদি আমার মায়ের রেফার করে দিত, আমি অন্য কোনো ভিক্ষা করে মায়ের আমি বাসায় আনলাম বলে, আমি যে খুব কষ্ট করে মায়ের বলছি, আমার মায়ের কোনো দিতে পারতো না, ও পেলে আমার কেউ প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি যেটা চাইছি আমার কথার দিকে একটু লক্ষ্য করে এটাই যা
বুঝছে এটা তো আমরা আপনার মেয়েরে ফিরে দিতে পারতাম না, কিন্তু মানে আমরা ঘটনা কি হয়েছে এটা জানতে চাইতেছি আর কিছু এটা মানুষে মানে ভিতরে তো আরো লোক ছিল, নানান লোক আছে, সবাই মানে ক্যামেরা ট্যামেরা করতেছে, বুঝছেন। এটার ভিতরে কেডা রিপোর্টার কেডা গীতা তো চিনা জানা তো মোবাইলে সব কিছু, তারা এটারে বহুত কিছু ব্যাপারে আমরা তো ধ্যান লইছে। আমি এই সেম কথা কইছি, তখন যে কথা বলছি সেম কথা কইছি। আমি আওয়ার পরে আমার মেয়েটা কেডা গীতা করছে না করছে এটা আমরা জানি না, লাভ নেই, বুঝছেন না। আমরা তো কারোর ডাকছি না, কেউ আমি ডাকলো তো আমার মায়ের রাইনা দিতে পারলো না, এলো তো আমি গাউ মুগিল দিলাম। এটা ওই প্রচুর লোক তো গিয়ে আখের মানে এটা অনেক কেডা গীতা করছে না করছে এটা আমরা জানি। মেয়ের কাজ 4 দিনের কাজ, ওখানে একটা কাজ করেছি কালো সব মনে করেন দুপুরে পরে একজন করে আয়। তো আমরা মনে করেন কত কথা মানুষের, আমরা চাই না যাতে আগামীবার আর কেউ আয়ো, আমরা দরকার নেই, বুঝলি রাখবেন না কিন্তু কথাটা ঠিক আছে। আমার যাতে আগামীবার যাতে কেউ নাই আমার কোন প্রশ্ন করে, আমি ব্যাপারে নাই, ঠিক আছে। আমার মেয়ে নাই, আমিও নেই, মানে আমার আগামীতে যে মেয়েরা আছে এটা হলে কেন বাঁচুম আমি এই চিন্তাধারা করতেছি। আমার ফ্যামিলিটা তো বাঁচাই দিব, আমি জনে জনে সবের যদি আমার কথার উত্তর দেওয়া লাগে তো আমিও নিজে স্টক করে বারবারই আমার মায়ের কথা আমার মনে পড়ে। আমি যে কি সক্রিয়তা রয়েছে আমারটা আমি করতে পারবো, আমার বেদনাটা কেউ বুঝতে না, বুঝছেন নি। এই যে সমস্যা আমরা তো কালকে আসি আপনার শুনেন, আমরা তো বাচ্চারা কমিশন পাইছি, হ্যাঁ দিদি খারাপ পায় না দাদা, পাইছি নিউজে দেখতেছি শিশু কমিশন থেকে আমাদের তদন্তের জন্য আইতেই লাগবে, কারণ সঠিক আপনাদের মানে বিচার যদি দুর্ঘটনা হয়ে থাকে, ডাক্তাররা যদি গাফিলতি থাকেও তাহলে তো আপনাদের অবশ্যই বিচার পাইতে লাগবে। হয় আজকে আপনার বাচ্চার সাথে এরকম হয়েছে, কালকে যাতে এরকম দ্বিতীয়বার যাতে না হয়, কোনো বাচ্চাই যেন মানে কোনো ট্রিটমেন্টে কোনো মারা না যায়, সেইটার ব্যাপার আমাদের পদক্ষেপ নিতে হবে, দেখতে হবে। কিন্তু বারবার আইএসএরা মানে এরকম ইয়ে করা, আমরাও মানে তদন্তের খাতিরে আমি সব জামা কাপড় যা সব ফালাই দিচ্ছি যাতে আমার ঘরে তার কোনো স্থিতি না থাকে, তুলে আমি দেখলে মনে করবো আমিও থাকতাম না, ঠিক আছে। আমার হার্টগুলো আমি কিন্তু আমার কিন্তু ইয়ে আছে, কিন্তু প্রেশার কিন্তু সবসময় আমার হাই থাকে, হ্যাঁ আমি অনেক ডাক্তার দিয়েছি প্রেশার হাই মানে বারবার যদি আমার একটা কথা বারবার মনে করা তাহলে আমার প্রেশারটা হাই কিন্তু, বুঝছেন। আমি চাই না তাই মনে করতাম, তাই মা আমি বুঝাইতেছি তার কথা ভুলে দেবো, আমার মা তো মনে করবেন আয়ু রে দুরান ছিল আর ওইটারে মানুষে ইয়া টিয়া কইরা মানে আমি চাইছে মায়ের হাতে কারা আছে যে কুস্তুই না ওখানে নিমু আমার বাড়িটা যদি ঠিক সময় যাইতো তখন তাই মারা নিচে নামাইলে আমি শুরু বাইরে বললে তাই মেয়ে ফেলাম, তাইলে আর এই গ্যাঞ্জামটা তৈরি হইল না। যেমন আপনি এমন আজকে কইতেছেন আমি এমন জায়গায় পাইছি, হেনের ভিতরে এই বেড়া মিডিয়া না হে বেড়া মিডিয়া এটা তো আমি জানি না, মানে আমার জিনিসে কি দিয়েছে মানে হ্যাঁ গিয়েছে কি দিয়েছে আমি কইতেছি, এটাতে ফটো ফটো তুলছি, তুললে নানা রকমভাবে অনেক কি তারা করছে না করছে আমি করতাম না, আমি তো কিউরিটা হয়েছি না মিডিয়াটা হয়েছি না থানাটা হয়েছি, আমি কিউরিটা হয়েছি না, জাস্ট আমি আমার বাইরে ফোন করছি তুই তো তাড়াতাড়ি এটা তো বাইক করা সম্ভব না, তাই শিশু বাচ্চা মনে হচ্ছে আর আমি জিনিসটা জানো আর বাকিরা বাড়িতে জানা, মানে আমার সিদ্ধান্ত ছিল এইটা, আর এটা আন্তরিকভাবে পুরা রীতি ইচ্ছে হয়ে গেছে, মানে আমি যে যেদিকে যাই আমাদের ওই জিনিস হেয়ারম্যান বারবার এটা আমার মনে করতেছে না, তো আমারও তো জ্বলতেছে ভিতরটা, যে গেছে গা তো গেছে গা, আমি যেতেছি তাড়াতাড়ি ভুলে যেতাম না, আমার এই মেয়ের ছিলে মোটামুটি ইয়ের হতে ডাক দিলে আয় না ডরা, আমার দেখলে ডরা, আমার দেখলে ডরা। কোনোভাবে রাখতেছে কি বুদ্ধি ছাড়া থাকছে না। এর আগে একবার কইছিল 10-12 দিন আগে স্কুল হয়েছে তখন আমরা ভীষণ দুর্বল আসলো নাকি তো মা মানে কি কোনো ডাক্তার দেখাইছে এর আগে দিয়েছিল না না এটা তো প্রথম যে সময় আমরা আইজিএন নিয়েছি না এত চিকিৎসা হয়েছে তারপরে তখন ভালো দেখছি না 11:30 স্কুলে যাওয়ার পরে ফ্ল্যাগ পে করছে স্কুলে গেছে ক্লাস শুরু হয়েছে ওই মুহূর্তে এরপর আবার সিম করছি শুধু মাথা ঘুরে ফিরে গেছিলেন স্কুলে স্কুল চলাকালীন
তো স্কুল থেকে তোমার সঙ্গে সঙ্গে কি করলো আমি এমনি তো ইয়ে কাজ বাচ্চারা একটু ওই নাগাইতে মনে হয়েছে মেয়ে না খাইতে তো আমি তো থাকতাম কিছু একটা অসুবিধা আসলো তার ভিডিও তো আমরা কইছে না মেয়েটা কিছু একটা অসুবিধা না থাকলে মানে হট করে পেট ব্যথার থেকে তো অন্তত ট্রিটমেন্টের টাইম দিল পেট ব্যথা আমরা শিশু কমিশন থেকে এসেছি মেয়ের নাম কি আছে আপনার বাবার নাম তখন তার সেন্স আসলে ঘুষ আসলে মানে কোনো কিছু কথা দিতে পারছে যে আমার এই কথা কইছে তোমার কথা কইছে না কি কিছু তখন মানে কি অসুবিধা হইতেছে কি ওই মাথা ঘুরে ঘুরে আছে কইব কি আমি তো জানি মাথা ঘুরে ঘুরে তুমি ছেলে মেয়ে একজনই শুধু সন্তান নাকি কয় সন্তান আপনার আমার দুই মেয়ে ছোটজন কোন ক্লাসে পড়ে ছোটজন কোন ক্লাসে পড়ে নাইন লাগি যাই মাথায় হাতলে সুগার দিয়ে মোক খালিয়া আধার কার্ড বনতে লাগে রোজা সাদি ফিলি বেশি বা 1 টাকা রাং লাগা লাইয়া হেনে সাজা বসে উদি পতন থামালা শুধু বিথিছে নো ডাইরেক্ট আগরতলা সি বিথিনো সিনাই বকরে বাবা সালা আং বসারে গানা থামাই আনা দি মাসে স্পিনে সারা বাবা উদি পুরিয়া ডাইরেক্ট সাদি আগরতলা না হদি নাই जो दिन सुगर तो हिना ले तो सुगर सर सिंखे लेतो अमा ऑटोमेटिक मा फुली ना सिदो सिना चता में तो माने खूब बांधे प्ले लाइ मांसो मासया दालक मास ना दै तब माने नै तो तै अंखा प्ले तै बियांग बा से नुसिन्दे ओ बारे खिले लाइबनो नॉक 89742 नो इम्पोर्टेंट किसान फरा के सुगर दे म खालिया जेरा के तुम आखा 1000 पर 10000 याग तोंदी जाति गुस्ती खाइले ननो नै बिलेबा माने नै 500 টাকা কালে খাইयै ono tiro faidi anga hodo sancha surutong bayra siza siza surutong surutong sugani bayna kasahanya ko abla aku khangari prothom tangan boti khaka bana enka khaimalo gole ala shipsi yoga nung thangbi bite pai aswa kasera jagi ala bot ore biang ba sen nung sindai जों दिनै करबुक साब डिभिजन गई मिया ससियेल मिडियानि द्वारा खेनो गई जों दिनै हायने हाय जों दिनै माफिका र गोविंद दास पारा सालका करबुक डिभिजन अंदर क्लायो इनके पारा इनके गोविंद दास पारा जे रोगी बिनि सानाने मतो कोनो को गया बिनि एकबारे थाकलाव न बिनि मोनसे बेलुन हायके अंगि देखा इनके जों ससियेल मिडियानि द्वारा जों फनमालिया अनेक बिनि शरीरनि अनेक जंजाल इनके जों दिनै बनो करबुक डिभिजन हेतेके फायै जों जत सिनि त्रिपुरा मथने आदं रक जत जों वारियर्स रक जों फायै बनो जों दिनै जबासरनो फायका माइरं ताइ जों जे खागलाय किसिम जे खागलाय जों रां किसा बनो साइज खायरनाय
आसुनाय हामबाय हामबाय जों दिनै गोविंद दास पारा सकबायजाक जोंनि बुकुकजों सुंदर मालानो नायनायनि बागै माने हिंगे मिया जों ससियेल मिडिया नुखा जोंबो मियानो खोनाव केबो अरनि लकेल बरक जोंनो इनफर्म खायमानि खैनि बागै जों सिलिया हायनि बागै जों दिनै बनो नायनायनि मा फायखा खुद दिनै बरम गोनां दिनै ब्लक प्रेसिडेन्ट हिरण्मय त्रिपुरा सार भाइस प्रेसिडेन्ट मल्टा मोहन सार दिनै सिनियर दिनै लिडार्स दिनै धनिराज जमातिया हिंगे अरनि सालका करबुंनि दिनै लिडार जुबराज त्रिपुरा बरम गोनां दिनै दुई एडुकेशन डिपार्टमेंटनि बर खरंनि दिनै कापसिराय देबबर्मा बिपुल देबबर्मा लकेल लिडार सहकाय जों अर बनो बुकुकजोंनो नायनानै फायखा बिनि लगेयाव जों हठात बा अबनि बागै जों सुसुकिया खायफाना जों बबाग्रानि दागि जागमानि बाय जों दिनै बनो नायनानै मा फायखा फायमानि लगे जों बनो जे चुकजाकसो दिनै करबक तिप्रा मथानि अंगै जों बिनि गानाव फायै बनो चुबा फायखा हामबाय फायनायनि सायाव रां गोरै थांबाय फिथाइ माफायानो तार सारा बयबो साबायो सुगार गोनांहाय गोसाय रिक्स दङ खायनानि गोसा हांगला आयंला माबा बरफ जादिबा टेस्ट खायके हंगे तिनी निनी नो सोर रक फाय तामानि बायचो बा फाय किसा सायखना रगनि ताबो आनि नो खामियान बागै ताबो को राजा दल फायै माइरं किसा रां किसा सो फाय जागा बरफ फाय तापुरम पुर फायै बनि जासुकमानि फायर फाय जागा ताबो तामानि बायचो बाजाक तामानो सुबानो कारणु आनि नंनि पुरिबा हामिया डॉक्टर दुदु थांगा पाइका ता बना जीवन नाइबो हे हामिया बिनि बागै बनाके साखलाय मानि ताखुरा बुखुरा नकिसा माने सुबासो नाय मानि नायै आखे ताबो फाइका तिनि राजानि दल फायै र फाइका बजागाय म ओमफ्राय गुबुन दास पारा आरो निनि नगनि ब्रुक जाय हामिया माने बसुराव दग जागना दमाने तो प्राय जात बिसना काल मा आराय मास मतन थांगा उमाने तो सेमान हयते किसा मानि बिसा जे बिसा कालाय ताव माने परियो तिनी जे राजाने बुरुक सुबा फाय माने साकां आर काचिसक फाय सुबा माने दितां कोनो बुरुक सुबा फायको अबन आगे अनेक साजां बुरुं काइचा करे सुबा करे निनि बमं मोहन त्रिपुरा गबा मिया बा बबो सागो आके नायगासिदि ताखुर बुखुर बनि जा सुमानि 10 टाका फारि 20 टाका फारि बा सुबाथो आसागा बाय फायै नायखाय नुफायनाय फाय सुबा फायनाय नानो सुबा जु खायफैनाय नै सागाय जाबले आबा जोंनिया आखाय दिसागै आबा बन्दिन दिसा नाहै खायदे काफे फाय हला तिनी जे निनि नो फायै जे हामिया रावनो नाय नङै बा खानागै फायै करबुकनि तिप्रा मथरक फाय सुबा माने यागलो नों बनि बाय तामा कक सानि मुसु बाखाबाखै मातंग जा आंबा आनि बाखा तो मोटामोटी साजागो जासुक माने आं मान दङ बाव जासुक मान रुगो आयो ओताको একজনের অ্যাকাউন্ট থেকে অন্য আরেকজন টাকা তুললো এই নিয়ে দুইবার এই অভিযোগটা আসলো আপনি কি বলবেন উদ্যোগ তো নিয়ে আইছে তো উদ্যোগ তো সইটা আমি সিগনেচার দেখছি হ্যাঁ সিগনেচার 100% না মিললেও আপনার 80% মিলছে হ্যাঁ তো মিলছে এখন আমরা দেখছি 80% তো মিলছে হ্যাঁ তো এই ব্যাপারটা আমরা তো 100% মিলিয়ে দোন যেত উদ্যোগ দোন যান হ্যাঁ এত লোকের ভিতরে সবকিছু দেওয়া সম্ভব হচ্ছে স্যার মানে কে নিয়ে এসেছিল হ্যাঁ কে নিয়ে এসেছিল উদ্যোগটা উদ্যোগ তো যে নিয়ে এসেছে যে সিসি ক্যামেরা আছে সব প্রতিদিন হাতে আপনি কি দেখছেন মানে যে গ্রাহক উনি আসছিল দেখছেননি সব গ্রাহকরা তো আমার পরিচিত না গ্রাহকরা তো সবাই আর যেমন আপনাদেরকে আমি সবসময় চিনি কি এমন তো সবাইকে চিনি ব্যাংকের নিয়মটা কি হ্যাঁ টাকা তোলার নিয়মটা কি টাকা তো উজ্জ্বল দিব উজ্জ্বল দিয়ে সিগনেচার দেখবো আচ্ছা হ্যাঁ দেখে টাকা পেবেন আর ব্যাংকের মধ্যে ছবিটা থাকে যে হ্যাঁ ছবি যে থাকে ব্যাংকের পাসবুকে যে ছবিটা থাকে এই ছবিটাকে আপনি যাচাই করেন যখন টাকা তুলতে আসে এত লোকের ভিতরে অংশ যাচাই করা না তো আপনার দায়িত্বটা কি পড়ে এখানে ব্যাংকের মধ্যে কি দায়িত্বের মধ্যে কাজ করেন আপনি আমরা তো মিনিমাম সিগনেচারটা অন্তত আমরা তারিখ করি
না এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে কি না, যে যখন আর কেউ টাকা তুলতে আসে তখন ছবির সাথে ম্যাচ করে দেখবেন আপনি একবার? পুরা ছবির সাথে তো নিশ্চয়ই দেখি। তাহলে এই দুইবার ভুলটা কিভাবে হলো আপনার সাথে? প্রতিনিয়তই আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে। আমার আরেকবার হ্যাঁ নিচে আইসে কথা দিছি না শুধু এই গ্রাহক না শুধু আরো অন্যান্য গ্রাহকরাও আসছে, শুধু আপনার বিরুদ্ধে অভিযোগ নেই। অন্য বেতন তো নাই তো আপনার নাম কি? আমার শুধু बाड़ी उसकी जो कंप्लेन जो आया था एक्चुअली क्या हुआ, केसीआर साहब जो था हमारा उन लोगों से पेमेंट देने में गलती हो गई, ठीक है। तो हम लोग ने सीसीटीवी का फुटेज का सब मंगवाया है, आने के बाद पता चल जाएगा क्या हुआ क्या नहीं हुआ। गलती तो वो है मगर उसको ठीक करके दे देंगे हम लोग। अभी जो कंप्लेन आ रही है जो किसी एक के अकाउंट से दूसरे पैसे निकाल लिया, ऐसे थोड़ी आरबीआई के कोई गाइडलाइन है क्या? ऐसा नहीं है, ये गलती से मतलब मिस्टेक से हो गया, इसको ठीक करके हम लोग मतलब संशोधन करके दे देंगे। नेक्स्ट टाइम ट्राई करेंगे ऐसा गलती ना हो। कितने बार हुआ ऐसा प्रॉब्लम? मेरा नोटिस पे 2 बार आया है। पेमेंट कितना था? पेमेंट 15,000 रुपये था। दो बार कितना हुआ? 2 बार मतलब सेमी पर्सन का 2 बार हुआ है। 15,000 करके 2 बार होगा। मतलब फर्स्ट टाइम उनका बेटा नहीं, मतलब पापा का अकाउंट से बेटा ने पैसा उठा के लेके चले गए थे, तो वो सॉल्व हो गया। इस टाइम भी क्या हुआ वो आने के बाद पता चला है। अच्छा, इस बैंक के खिलाफ और भी बहुत कंप्लेन है। 2 बजे के बाद काम नहीं हो रहे, ऐसे कंप्लेन आ रही है, और बैंक की स्टाफ मिसबिहेव कर रही है। क्या बताइए? 2 बजे के बाद काम नहीं होता है, ये झूठ है, ये पूरा सच नहीं है। 2 बजे के बाद 6 बजे तक काम होता है, ठीक है। हर काम तो मतलब एक पर्टिकुलर काम की वजह से छोड़ दो, बाकी सब काम होता है 2 बजे के बाद। जो ये रूल है गाइडलाइंस है उसके हिसाब से होता है। जैसे कैश 4 बजे तक होता है, बाकी काम 4 बजे से 5 बजे हमारा क्लोजिंग का काम होता है। इसके बाद हम लोग घर जाते होते 6 बजते हैं। कैशियर का नाम क्या है? कैशियर का नाम सूर्य कुमार साहब। कितने टाइम से वो इधर काम कर रही है? 2 साल हो गए, 2 साल से ज़्यादा हो गया। आपका नाम? मेरा नाम जी शंकर है, मैनेजर बैंक का। আমার হাজবেন্ডের ফার্স্টে টাকা তুলতে হয়েছে, 10,000 টাকা নিছে, নিয়ে কইতাছে 2-3 দিন আগে আর ওখানে 15,000 টাকা নিছে। তখন আমার ফোন করছে, ফোন করার লগে লগে আমি আইছি পরে আমি সব ছাত্ররা জিজ্ঞেস করতেছি, তারা আমার উল্টা দুধ ব্যবহার করে দিয়া আমার পুরা রুমে চাপাই দিছে। দিয়ে তারা আমার কইছে কি আমার টাকা দিয়ে আমার মুখ বন্ধ করে লাগবে, কইছে আপনারা চেহারা দেখাইতাম না, আপনারা আমি টাকা দিলাম। আমি কইছি না আমার টাকা লাগবে না, আমি লুক করে দেবো। তার মধ্যে ক্যাশিয়ার করে কইছে কি আমি এত মানুষের মধ্যে মুখ দেখি না, আমি টাকা দিলাই। মানে আপনার ব্যাংকের থেকে কে টাকা তুলছে আপনি কই জানেন না? না আমি কইতে পারি না, তারা সিসি ক্যামেরা দেখছে, দেখে হ্যাঁ বাবা তারা প্রশ্ন করছে আমার ছেলেরে যে তুমি কি কোন কলেজে পড়ো, তোমার ডাক্তার কলেজের কি দেখ। এর মধ্যে অক্ষণে যেন তারা কইছে, তখনই আমার ডাক দিয়ে দিয়েছে, আমি একটা অ্যাপ্লিকেশন লিখে দিয়ে দিতাম, তারা আমার টাকা দিলাই, কইছে আমার টাকা পাউন্ড দিছে। মানে ব্যাংকের থেকে যে অন্য কেউ টাকা তুলছে তারা স্বীকার করছে? তারা স্বীকার করছে আমার টাকা দিলাই। তারা তাহলে আমার ছেলে যদি কি লাগাহে তাহলে ব্যাংকের 7 তারিখে আমার টাকা দিব, আমার কত টাকা। আর আমি সিসি ক্যামেরা টাকা চাই না, আমি সিসি ক্যামেরা লুক করে চাই। এটা কোন ব্যাংক? এটা গ্রামীণ ব্যাংক। আমার
সে যদি এখন যদি অ্যাক্সিডেন্ট হয় ব্যাংক দায় নিতে হবে, ঠিক আছে? আপনি পারবেন কি পারবেন না? আপনি বলে দেন আপনি কেমনে বলেন? আপনি বন্ধ করেন সামনে কেন বলেন? আপনি কি করবেন না? আপনি কি বলে দেন? अभी तक कुछ सुधार नहीं हुआ है एंड दुख की बात है कि प्रधानमंत्री मोदी आज जापान गए, कल चाइना जाएंगे, बट मणिपुर जाने के लिए समय नहीं है। ना ही एक लफ्ज़ बोल रहे हैं मणिपुर के बारे में। अभी भी 60,000 लोग डिस्प्लेस्ड हैं। अभी भी जो कुकी के लोग हैं वो जो मैते की जगह पे नहीं आ पाते, जो मैते के लोग कुकी की जगह पे नहीं जा पाते, जो वैली एंड हिल्स पे डिवीज़न है उसका कोई सोल्यूशन अभी तक नहीं निकाले हैं। एंड 55 विधायक होने के बाद भी वो प्रेसिडेंट रूल वहाँ पे लागू किए। हमारा वही डिमांड है कि इलेक्शन आप तुरंत बुलाओ एंड यहाँ पे एक फ्रेश इलेक्शन होने से एक लोकप्रिय सरकार जो होगा उनका प्रॉब्लम का समाधान कर पाएगी। राहुल जी ने जो प्रेस मीट किया, हमें पहले से ही शक था कि 2024 का जो मैंडेट है ये चोरी किया गया है। उसके बाद जब महाराष्ट्र हरियाणा का इलेक्शन था तो हर जगह से यही खबर आ रही थी हम लोग जीत रहे थे, बट अचानक हमें पता चला कि हार गए। तो हम लोग बूथ पे गए, एक लोकसभा को चुने बेंगलुरु सेंट्रल एंड वहाँ पे महादेवपुर असेंबली की सारे वोटर लिस्ट को हम लोग पूरा मुआवजा किए। पता चला कि 1,02,500 वोट ये लोग चोरी किए हैं। तो फर्जी एड्रेस है या फिर नए वोटर्स जो थे जो बहुत बुजुर्ग लोग थे उन लोगों करके इस टाइप को किए हैं। एंड ये सबूत के साथ राहुल जी ने प्रेस मीट किया, लेकिन इलेक्शन कमीशन क्लैरिफिकेशन करने के बदले में वो उल्टा अटैक करने लगी कांग्रेस पार्टी के एंड भाजपा वाले उतर गए उनके स्पोक्स पर्सन बन के। तो पहला फेज़ का जो प्रोटेस्ट था वो पार्लियामेंट में हम लोग किए, हर दिन चर्चा करने के लिए हम वहीं पे प्रोटेस्ट करते हैं। ये सेकंड फेज़ है जहाँ पे वोट चोर गद्दी चोर ये रैली हर स्टेट में हम लोग कर रहे हैं, एक बड़ा रैली करेंगे। तीसरा फेज़ में जो होगा लोगों तक जाएंगे एंड 10 करोड़ सिग्नेचर कलेक्ट करके हम इलेक्शन कमीशन या राष्ट्रपति को प्रदान करेंगे। हम ये विरोध कर रहे हैं जो SIR एक्साइज है बिहार में, वो बिहार के जो दलित है, आदिवासी है, पिछड़ा है, उनको वोट से वंचित करने के लिए उनका साजिश है। एंड ये लोग वो वोटर्स है जो कांग्रेस पार्टी इंडिया अलायंस का वोट करती आ रही है। तो ये प्रोटेस्ट हमारा लगातार चलता रहेगा एंड हम तब तक नहीं रुकेंगे जब तक कि इलेक्शन कमीशन इसके ऊपर कोई कार्रवाई नहीं उठाती। 2023 साल में जो इसके बारे में क्या? बिल्कुल, अब देखोगे तो जो मध्य प्रदेश में जो चुनाव हुआ था उससे पहले इलेक्शन कमीशन ने ये एक सूची जारी की थी जो नए वोटर्स ऐड हैं उसको अब लोकलोचन में नहीं लेके आए। तो मुझे लगता है ये लोग ऐसे ही नहीं जीतते आ रहे हैं, कहीं ना कहीं कुछ तो गड़बड़ी है, वोट चोरी करके जीतते आ रहे हैं। त्रिपुरा में भी वैसे ही माहौल होगा लग रहा है। एंड ये हम चाहते हैं इलेक्शन कमीशन पे जो भरोसा लोगों का टूट रहा है उसके लिए इलेक्शन कमीशन को एक कदम उठाना चाहिए। सर अब तो मणिपुर का भी क्लोज ठीक है भैया, थैंक यू। Fikri.
ছয়জন। আচ্ছা আচ্ছা। বাড়ি কোন জায়গায়? বাড়ি বাংলাদেশে। কোন জায়গায়? ফরিদপুর। কুমিল্লা দেয়া। আচ্ছা আচ্ছা, মানে ইন্ডিয়ার কার সাহায্যে উঠছো বা এমন কিছু আছে কি? উঠছিল না? আচ্ছা, কয়জন উঠছো একসাথে? 6 জন। আচ্ছা আচ্ছা। বাড়ি কোন জায়গায়? বাড়ি বাংলাদেশে। বাড়ি বাংলাদেশ। ফরিদপুর। আচ্ছা আচ্ছা। তোমরা যে সীমান্ত কাটাতার কিভাবে ক্রস? আমাদেরকে সীমান্তরে তার মাঝখানে একটা সিঁড়ি লাগাইছে রাত্রে আইসো না দিনের বেলায়? সকাল 7টায়। কয়দিন হয়েছে এই জায়গার মধ্যে আইসো? যে কার মারফত আইসো? সিরাজ স্যার। সিরাজ আছে কি? সিরাজ কই গেছে? বৈধভাবে তোমরা তো কাগজপত্র নাই, অবৈধভাবে উঠছে কাজ করার উদ্দেশ্যে। ইন্ডিয়ান আধার কার্ড আছে, এই বিষয়টা কি করে কত টাকার বিনিময়ে? 40,000। সবারই কি 40,000 টাকার বিনিময়ে না বিনিময় বানাইছে? কত দিনের মধ্যে আধার কার্ডটা দেওয়া হয়েছে তোমরা? বাংলাদেশ থেকে আইছো না? কোন দিক দিয়ে উঠছো? কুমিল্লা দিয়ে। ইন্ডিয়ান সহযোগিতা কার আছে তোমরা? সিরাজ। আচ্ছা আচ্ছা। কয়জন উঠছিল তোমরা? 6 জন। আচ্ছা, ধরা পড়ছে কয়জন? 5 জন। আচ্ছা, তোমার নাম? তোমার নাম? হাসান। বাড়ি কোনখানে? বাংলাদেশ কোনখানে? চট্টগ্রাম। সবার বাড়ি কি এক জায়গায়? উৎসব উপলক্ষে দেখুন, এবারের বিশালগড় সার্বজনীন গণপূজা উৎসব কমিটির নবম বর্ষ 27 তারিখ থেকে বাপুর পুজো আরম্ভ হয়েছিল এবং প্রত্যেক দিন 27, 28, 29 প্রত্যেক দিন প্রসাদের ব্যবস্থাপনা করা হয়েছে এবং প্রত্যেক দিনই ভক্তদের সংখ্যা প্রত্যেক বছরের
পাচ্ছে এই উৎসবের, তার জন্য ধীরে ধীরে করে সেটা উৎসব হয়েছে। যখন আমরা পুজোটা স্টার্ট করেছিলাম 2017 সালে, তখন আমাদের পুজোর নাম ছিল বিশালগড় সার্বজনীন গণপতি পুজো। এখন ধীরে ধীরে করে সেটা উৎসবে রূপান্তরিত হয়েছে এবং মনে হচ্ছে আগামী দিনগুলোতে সেটা মহা উৎসবে পালন করা হবে। এবং আমি এই এলাকার প্রত্যেকটা মানুষ যারা গণপতি উৎসবে সামিল হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই, গণপতি পুজোর শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং বলবো আগামী দিনে এই পুজোর বাপ্পার বিসর্জন, সেই বিসর্জন অনুষ্ঠান আগামীকাল বিকাল 5টায় হবে। এই বিশালগড়ের প্রত্যেকটা আপামর মানুষকে, জনগণকে, ভাই বোনদেরকে, প্রত্যেককে মা বোনদেরকে প্রত্যেককে আপিল করছি, নিমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল বিকাল 5টায় আমাদের সাথে সামিল হবেন। এবং সেই আগামীকালকের যে দশমী, গত বছরে আমরা শুরু করেছিলাম আমাদের হরে কৃষ্ণের মাধ্যমে, সেই দশমী আগামীকালকেও ইসকন দ্বারা পরিচালিত হরে কৃষ্ণ গানের মধ্যে দিয়ে আমাদের সেই দশমী অনুষ্ঠিত হবে। আমি প্রত্যেকটা এই এলাকার সম্পূর্ণ মানুষ থেকে আরম্ভ করে প্রত্যেকটা যুবক ভাই বোনদেরকে প্রত্যেকের কাছে আপিল করব সেই অনুষ্ঠানে সবাই সামিল হবেন। এবং বিসর্জনের পরে মহাপ্রসাদের ব্যবস্থাপনা আগামীকাল রাখা হয়েছে এবং সেই অনুষ্ঠানে যদি সবাই সামিল হয়, গণপতি বাপ্পার কাছে আবারও প্রার্থনা করছি, আরাধনা করছি যে আমরা সকলে যেন মিলেমিশে যেন আমাদের এই ত্রিপুরাকে যেন অনেক বেশি ডেভেলপমেন্ট করতে পারি। আমরা চাই প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সাথে পরিপূরক হয়ে যেন আমরা সবাইকে নিয়ে যেন আমরা ডেভেলপমেন্টের দিকে যেন এগিয়ে যেতে পারি। এবং আমরা চাই সমাজে শান্তির মধ্যে দিয়ে, সমাজের ঐক্যের মধ্যে দিয়ে, মিলনের মধ্যে দিয়ে আমাদের এই সোসাইটিকে, আমাদের এই সমাজ ব্যবস্থাকে যেন একটা সুন্দর পরিবেশে নিয়ে যেতে পারি, সেই দিশায় যেন আমরা কাজ করতে পারি। মা ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে প্রার্থনা করি যে সকলের যেন সুখ শান্তিতে যেন ভরপুর হয়ে উঠুক। এবং আপনাদের মাধ্যমে আগামী দিনে বাবা বিশ্বকর্মার পুজো আসছে, মা দুর্গা পুজো আসছে, মা লক্ষ্মী পুজো আসছে, কালী পুজো আসছে, প্রত্যেকটা অনুষ্ঠান যেন আমরা প্রত্যেককে নিয়ে যেন আনন্দে যেন মুখরিত হয়ে ওঠে। সোসাইটির প্রত্যেকটা লোককে, প্রত্যেকটা মা বোন থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তি যারা আছে তাদেরকে সঙ্গে করে নিয়ে মিলনের মাধ্যমে, ঐক্যের মাধ্যমে যেন, শান্তির মাধ্যমে যেন আমরা সেই প্রত্যেকটা দিন যেন আনন্দে মুখরিত হয়ে উঠতে পারি, সেই দিশায় মার কাছে এবং বাপ্পা গণপতির কাছে আমি প্রার্থনা করি। এবং আপনাদের মাধ্যমে বলবো আগামী দিনগুলো যেন প্রত্যেকে সুখে শান্তিতে যেন ভরপুর হয়ে উঠুক, এটাই চাই গণপতি বাপ্পার কাছে। ঠিক আছে।
একটু একটু খেলা চলছে বিবিআই মাঠে, আপনি এই ব্যাপারে কি বলবেন? আমি বিবিআই স্কুলের শারীরিক শিক্ষিকা শিক্ষাসীনা। আজকে স্পোর্টস ডে, 19তম মেজর ধ্যানচাঁদ উপলক্ষে আমরা আজকের দিনটাকে 19 আগস্ট স্পোর্টস ডে হিসাবে, আন্তর্জাতিক স্পোর্টস ডে হিসাবে পালন করা হয়। এই উপলক্ষে আমরা বিবিআই স্কুল থেকে আমরা বয়েজদেরকে 2টা টিম করে একটা কম্পিটিশন করাতে যাচ্ছি। তার কম্পিটিশন তো অলরেডি চলছে, আপনারা দেখছেন। এটা ক্রিকেট 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 ইনডোরও হচ্ছে আমাদের স্কুলের ভিতরে। আবার আর একটা ম্যাডাম আছে, ম্যাডামকে ইনডোর করা। কি কি গেম হচ্ছে ইনডোরে? ইনডোর তো আমি এখানে আসি, এখানে আমরা যোগা শেষ করলাম, এরপরে একটু রিক্রিয়েশনেও হবে, আর ইনডোর ম্যাডাম করছে আর কি। এটা বিবিআই স্কুল থেকে উদ্যোগ নেওয়া হয়েছে? বিবিআই স্কুল থেকে করা হচ্ছে। আপনার পরিচয়টা আবার একটু সুন্দর করে বলুন। আমি বিবিআই স্কুলের শারীরিক শিক্ষিকা শিক্ষাসীনা।
মাঝে পাঠা গেট বন্ধ। আমাদের ইন্ডিয়া দপ্তরকে উনি সমৃদ্ধ করেছে ওনার অত্যন্ত প্রতিভার মাধ্যমে উনি বিভিন্ন আঙ্গিনায় আমাদের স্টুডেন্টদের মানুষত্ব সহযোগিতা করে খেলোয়াড়দের উনি তৈরি করে আসছে বহুদিন যাবত। ধন্যবাদ স্যার। তারপরে পুরস্কারটি গ্রহণ করার জন্য ইংলিশ মিডিয়াম স্কুলের বাবুল চন্দ্রদের বেস্ট স্পোর্টস অর্গানাইজার এবং আজকে গর্বের দিন জাতীয় ক্রীড়া দিবস সেই যে টুকগুলো হলো শান্তিপূর্ণ সমাজকে উন্নত করার জন্য খেলাধুলা। আমাদের এবার ক্রীড়া দিবসে যে থিম শান্তিপূর্ণ সমাজকে খেলাধুলায় উন্নত করার জন্য খেলাধুলা। দ্বিতীয়টা হলো ঐক্য এবং দলবদ্ধতা বৃদ্ধির জন্য খেলাধুলা। আমরা এর পাশাপাশি আমরা এই জেলা থেকে আমরা আরো একটা থিম নিয়ে, যেটা আমাদের জেলার মূল লক্ষ্য, আমরা আরো একটা থিম তোমাদের সামনে বলতে চাই যে আমাদের দক্ষিণ জেলাকে নেশামুক্ত করার জন্য আমাদের খেলাধুলা যাতে আমরা বৃদ্ধি করতে পারি। প্রতিটা যুবতীকে যাতে আমরা মাঠ মুক্তি করতে পারি। রাজ্যের জাতীয় দেশের যে থিম রয়েছে, থিমের পাশাপাশি আমাদের থিম থাকবে জেলার পক্ষ থেকে যে আমরা নেশামুক্ত সমাজ করার জন্য আমাদের খেলাধুলা অগ্রাধিকার। আমি আজকে এখানে তোমরা বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণ করেছে। আজকের এই দিনে যারা আমাদের রাজ্য এবং জেলার মধ্যে খেলাধুলার সাথে যুক্ত রয়েছে, রাজ্য এবং জেলার মানকে উজ্জ্বল করেছে, আজকের এই অনুষ্ঠান থেকে আমি তাদেরকে গুরুত্বপূর্ণ শ্রদ্ধা জানাই। পাশাপাশি সবাই জেলা পুরস্কার গ্রহণ করবে, তোমরা একটু উৎসাহিত করবো। আমি প্রতিটি খেলায় শ্রেষ্ঠত্ব, সম্মান এবং বন্ধুত্বের অলিম্পিক মূল্যবোধকে আত্মস্থ করার চেষ্টা। আমি নিজেকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আবেগগতভাবে ভারসাম্যপূর্ণ করব। আমাদের যিনি হতেই জাদুকর যাকে বলা হয় মেজর ধ্যানচাঁদ জি, ওনার জন্মদিনটি আজকে 29 আগস্ট। ওনার জন্মদিন থেকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে জাতীয় ক্রীড়া দিবস ঘোষণা করা হয়েছে। জাতীয় ক্রীড়া দিবসে আমরা 3 দিন ব্যাপী, কিছুক্ষণ আগে বলেছি আমাদের যে দপ্তরের আধিকারিক, 3 দিন ব্যাপী এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূল উদ্দেশ্য হল যিনি ধ্যানচাঁদজি, যিনি আমাদের ভারতবর্ষকে হকিতে 1928 এবং 1932 এবং 1937 সালে 3 তিনবার উনি
ষোলোবার জয়ন্তী ভারতবর্ষে ওনার জন্মজয়ন্তীতে ক্রীড়া দিবস ঘোষণা করা হয়েছে। শুধু ক্রীড়া দিবস জন্মজয়ন্তীকে কেন্দ্র করে না, আজকের দিন যারা আমরা সারা ভারতবর্ষে পাশাপাশি আমাদের রাজ্যে আমাদের জেলায় যারা খেলাধুলায় অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে, জেলা এবং রাজ্যের মান বিজয় করেছে, দেশের মান বিজয় করেছে, তাদেরকেও সম্মান প্রদর্শন করার আছে একটা দিন। পাশাপাশি আগামী দিনে যাতে আমাদের সুস্থ শরীর গঠনের জন্য, মানসিক বিকাশের জন্য যাতে খেলাধুলাতে অগ্রাধিকার দেওয়া হয়। আমাদের তো অগ্রাধিকার দিন আমরা নিজেরাই আছি, স্বাস্থ্য সচেতনতার জন্য, নিজেদের মানসিক বিকাশের জন্য যাতে আমরা খেলাধুলায় অংশগ্রহণ করি, নিজেদের শরীর ফিট রাখার জন্য আমরা খেলাধুলায় অংশগ্রহণ করি। এজন্য আজকের দিনে আমরা যেগুলোকে সচেতন করার জন্য আজকের দিনে শুরু করি। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করবেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, এর মধ্যে শুভ সূচনা হয়ে গেল। এই প্রচলিত আলোক শিখা সমুজ্জ্বল হোক আমাদের সকলের জীবন। আমরা ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস মানে ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন থেকে আমি চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা এবং আমার মেম্বার্সরা আছেন। আজ এই মধুপুর সাহাপাড়া এখানে একটা ঘটনা হয়েছে গত 27 তারিখ। তো এখানে পক্সো একটা কেস হয়েছে। এই পক্সো কেসে একটা ছোট্ট নাবালিকা মেয়ে নির্যাতিত হয়েছে, যৌন নির্যাতিত হয়েছে। তো সেই উপলক্ষে আমাদের তদন্তের জন্য কমিশনের তরফ থেকে এখানে আসা এবং এসে আমরা ওই ছোট্ট বাচ্চাটার সাথে কথা বলেছি এবং মা দিদা যারাই আছেন এখানে আমরা কথা বলেছি এবং পিএসেও আমরা গেছি এবং যে অপরাধী তাকে তাড়াতাড়ি ধরার জন্য আমরা আইওকে বলেছি এবং আমাদের ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে আমরাও পিএসএ বলবো যেভাবেই হোক লোকটাকেও ধরার জন্য, কারণ এরকম যদি অপরাধ করে থাকে লোকটা কোনোভাবে যেন ছাড়া না পায় সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে এবং এই কেসে মেয়েটি যেন যথাযথ সব দিক দিয়ে ন্যায় পায় সেটাই আমরা দেখব। দাদা সেদিনের কথা করে আমার নেওয়া ছিল, এরপরে গিয়ে আমার কোন সময় দুপুরবেলা না রাত্রে? দুপুরবেলা। আচ্ছা, তুমি কি করতেছিল তখন? মোবাইলটা কার? বাবুর মোবাইল। কি দেখতেছিল তখন? কার্টুন। আচ্ছা, তারপর দাদুটাকে এই ঘরে আসছিল? দাদু মোবাইল দাঁড়াইছে, তারপরে টিভির কথা কয়ে আমার লেগে গেছে, লেগে গিয়ে আমার খুললা, তারপরে
আমার দেখা হারা সামনে সে মা দূরে আসে আবার দেখে দাদা আমার সামনে পিঠে করে যাও কথা। আচ্ছা, তুমি কার্টুন দেখতেছিলে না গড়ে, তখন দাদুটা বারিন্দাতে আয়া ডাক দিছে টিভি দেখার লিগে না? এই দাদুটাকে এরকম যে খারাপ কাজ করছে তোমার সঙ্গে এই প্রথমবার না আগে আরেকবার করছে? দুইবার করছে। দুইবার করছে, আচ্ছা ঠিক আছে। বাচ্চার মা কই? রকেট ত্রিপুরা, বাবার নাম তরণী ত্রিপুরা। আমার বউ কালকে মারা গেছে, কালকে সকালে বালা আছে। আমি দেখছে সকালে উঠি আমি গাছ কাটতে গেছি যে, এবং গাছও দিছে, এরপরে যে বাড়ি আয় মুখ টুক ধুই, এরপরে আমি বাদ যুগ খাই রেখা কামে গেছে, রেখা কামে তো নাই স্ক্রেপ টিস্ক্রেপ বাগানে তুলি, এরপরে দিয়ে আমি বাড়িতে আইসে স্কুল শুকাই দিই উঠোনে, এরপর উঠোনে সাপ খেতে সাপ অল্প বাচ্ছি, এরপরে দিয়ে আমি স্নান করছি, স্নান করে দুনুয়া স্নান করে এরপরে দিয়ে বাদ দুগো খাইছে। তো গরম লাগছে যে আমি তো ফ্যানের তলায় ঘুমাইছি, গরম লাগে করে ফ্যানের তলায় ঘুমাইছি যে, এরপরে উড়ি বাবা তো বাজারে গেছে, আমি 4টা বাজে গেছে। কালকে বৃহস্পতিবার আমার সোনাই বাজারে বাজারবার, এরপরে আমি সোনাই বাজারে গেছে স্নান করছি, যাইবার আগে দিয়ে স্নান টান করি, এরপরে দিয়ে স্নান টান করি রেডি হয়েছে। আমি মায়া আমার বিয়েরও কইছে আমার ওয়াইরে, আমার মায়া দুবা ইয়া বাচ্চার লগে বাচ্চা খেলে, আমি কইছে বাচ্চা দুন করে একটু কই রাখিস, এরকম কই আমি বাজারে গেছে। এরপর দিয়ে বাজার তো আমি প্রায় আধা ঘন্টার মতন হয়েছে বাজারে, তো আইসে মাত্র নিচে খবর পাইছে। এবার আমি সেখাল দিয়ে এক টানে আইসে বাজার তো বাড়ি আই দেখি যে অবস্থা। কল্পনা ত্রিপুরা ফুলে, কল্পনা ত্রিপুরা ফুলে একটু কথা, কল্পনা ত্রিপুরা। তোমার নাম কি? আমার নাম প্রকাশ ত্রিপুরা। বাড়ি কই? বাড়ি উত্তর কালাদিবা। আর ছেলের জামাইয়ের বাড়ি? জামাইয়ের বাড়ি ছিল সোনাই চাতকশ্রী নতুন পাড়া, দেখুন চাতকশ্রী নতুন পাড়া। আপনাদের অভিযোগ কি, মানে কি ধারণা? কি ধারণা? আমার ধারণা আছে কি মাইয়ারে মারি হেরে নিজে মাইরা সকালে 10টার সময় হের বদিলুর কথা কইছি মোবাইলে, বুঝিনি মোবাইলে কথা কয়, এই হের বদিলুর কথা কইয়ে হে আসলো আমার পরিবারে, আমার বিয়ে আসলো হাসপাতালে ভর্তি, মনু হাসপাতালে। হ্যাঁ, সে হাসপাতাল থেকে হে বাড়ি গেছে, তারপর হেরে বলে কইছে বলে আমার মোবাইল কথা কইছে, এ কথা ওই তাইনে বদি কইছে। ওই না কথা আমরা তো মানে দূরে, হ্যাঁ, তইলে মানে হের মানে খবরিয়া পাইছে যে মানে মায়া মারা গেছে, এমনি মারা গেছে, এগুলো তো আমরা মানে চোখে দিয়ে দেখছে না। তো হের মা বাবা সব তো মানে এখন মানে কই কি হে মানে জামাই মারি ফেলেছি মায়েরে। হে মানে ফোন করলেও ফোন টোনও ধরে না, শাশুড়ি বলে বারবার ফোন করছি, হেরে মানে কোনোদিন মানে ফোন ধরে না, মানে ব্লক করে রাখি দিচ্ছি, কি লেগে যে ধরে না, মানে দুঃখতে হে জাগাতে। কি মনে হয়েছে?
Ikan tuh sesuka. Ulak di potongan tuh. ভিডিও কৰিলে তো নহয় হতে একটা ৰাখি দিব লাগিছিল Duka dikhe duka. सब लागो ना 48 लागो ना 48 তোমরা এক সাইডে ধরো লাইট গিটা আমার অটৰাই দিয়ক গোটেইটো বঢ়াই দিছে কেইটা হ'লে বলো কেইটা ৰখিছে নেকি খালি 48 উল্টাই দিও 48 চাইছি কোথায় কই যাবেন আগরতলা কি মাল লোড আছে ভাই যে ট্রান্সপোর্ট দেবেন কি নাম আপনার আমার নাম উৎপল রায় গাড়ি মালিকের নাম কি গাড়ির মালিকের নাম হইল কাতর দাস কোন জায়গায় আগরতলা আপনার বাড়ি কোন জায়গায় ইল্লাবরা গাড়িতে কি মাল নিয়ে আইছেন দেবেন ট্রান্সপোর্ট কি মাল নিয়ে আইছেন দেবেন ট্রান্সপোর্ট কি ট্রান্সপোর্টের মাল কি মাল মাল কি আছে কসমেটিক্স আছে আরও অনেক জিনিস আছে कंटिन्यू सर
মাটি পড়ছে দড়িয়া তুলছি বিছনা তুলিয়া আমরা লাগা করে মানুষ সাইজন দৌড়িয়া টুকটুক লইয়া টুকটুক উঠাই আনছি। এরা কি লেগেছিল আপনার বাড়িতে? তারা ওয়ারিং করে কারেন্টের। কয়জন আছিল তারা? দুইজন। তারপরে আপনি হঠাৎ করে দেখেন, আপনি তখন ঘরে আসছিলেন না? না, আমি বাইরে আছি। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? আমরা রান্না করে ওয়ারিং করে। জায়গাটা কোন জায়গায়? এটা আপনার বাড়ি কোন জায়গায়? নদিয়াপুর। কি নাম আপনার? প্রীতি রানী নাথ। সাউন্ড পলিউশন যারা ভায়োলেট করবে তাদেরকে তো আমরা আইন অনুযায়ী, মাননীয় আদালতের আদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা ভায়োলেশন করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আজকে এই সাউন্ড সিস্টেমটা আমরা সিজ করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। সামনেই তো আরও বিসর্জন আছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? যারাই ভায়োলেশন করবে সাউন্ড পলিউশন রুলস অ্যান্ড রেগুলেশন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যখনই আমাদের কাছে খবর আসবে। আন্দোলন করতে গিয়ে প্রথমেই সত্যনারায়ণ ডিওয়াইফাই পাই, মানে ডিওয়াইফাই সম্পাদক কংগ্রেস ফুল দিয়ে সত্যনারায়ণ টিওয়াইফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কংগ্রেস কৌশিক সুমিত্রার সুমিত্রার সদস্যকে সম্পাদক কংগ্রেস সৃজন রক্ত নিষোধ করুন, শহীদের পথকে পাথর করে আমাদের সংগ্রাম চলছে চলবে। শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, চলবে। আজকের এই সময় শহীদ দিলীপ তরুণ অরবিন্দ এবং রাজেশ্বর সুমিত্রা, তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি আমাদের চারটি সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, টিএসসি, টিএফ এর পক্ষে।
1966 সালে রাজ্যে তীব্র খাদ্য সংকটে রাজ্য জুড়ে বামপন্থীরা খাদ্য আন্দোলনে নেমেছিল। ওই সময় আন্দোলনকে দমন করতে গিয়ে পুলিশ সরকারের নির্দেশে দমন-পীড়ন চালাচ্ছিলেন। 1966 সালের 29 আগস্ট আগরতলা শহরের বুকে একটা সামান্য ঝামেলাকে কেন্দ্র করে পুলিশ আন্দোলনকে দমন করা এবং একটা ভয় থেকে মানুষের উপর আক্রমণ সংঘটিত করেন। এই পুলিশের আক্রমণে উমাকান্ত স্কুলের ছাত্র স্কুলের মাঠেই গুলিবিদ্ধ হন রবীন্দ্র দত্ত চৌধুরী। প্যারাডাইস চৌমুহনীতে আরেকজন ছাত্র তরুণ এবং সূর্য চৌমুহনীতে আরেকজন ছাত্র, সে একটা দোকানের মধ্যে কাজ করত, দিলীপ, তারা এই 1966 সালে খাদ্য আন্দোলনের পুলিশের গুলিতে তারা মৃত্যুবরণ করেন। 1990 সালে আমাদের রাজ্যের জুলাইবাড়ির দেবদারুতে কংগ্রেসে ঘাতক বাহিনীর হাতে জোটরাজত্বে শহীদের মৃত্যুবরণ করেন ডিআরএফআই রাজ্যের অন্যতম নেতৃত্ব দুজন, এবং তারা দুজনেই ছিলেন আমাদের রাজ্যের খেলোয়াড় রাজেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা। ফলে আমাদের আজকের এই দিনটা একদিকে খাদ্য আন্দোলনের শহীদ আর একদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের দিন, তরুণ যুবক যুবতীর শহীদ। আমরা গোটা রাজ্যে এসএফআই, ডিএফআই, টিএসইউটিএফ আমরা উদযাপন করছি, আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তো আমরা মনে করি যে লড়াই সেদিন শুরু হয়েছিল, আজও আমাদের দেশের সব মানুষ দুমুঠো দুবেলা খেতে পায় না। এখনও আমাদের রাজ্যের আজকেও গণতন্ত্র সবচেয়ে বেশি আক্রান্ত গোটা দেশে আমাদের রাজ্যে। ফলে এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমরা আজকে শপথ নিচ্ছি, এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আরও বেশি যুবকদের আমাদের সামিল করতে হবে। গোটা দেশের সব মানুষের পেটে দুবেলা দুমুঠো ভাতের যে মৌলিক অধিকারের লড়াই, এই লড়াইকে আরও তীব্র করতে হবে। এই লড়াই করে অধিকার ছিনে আনতে হবে। এই অধিকার ছিনে আনার লড়াইয়ে আরও বেশি মানুষকে কী করে যুক্ত করা যায়, আরও বেশি ছাত্র যুবককে কী করে যুক্ত করা যায়, সব পেটে ভাত সব হাতে কাজ, এই দাবিতেই আমাদের লড়াইকে আগামী দিনে তীব্র করব। এবং এই দাবি যদি আমরা আদায় করতে পারি, সব পেটে ভাত আর সব হাতে কাজ, তাহলেই আমরা মনে করি আমাদের লড়াই সফল হবে। রাজেশ্বর সুমিত্রা এবং দিলীপ তরুণ অরবিন্দের প্রতি আমাদের সঠিক অর্থে শ্রদ্ধা আমরা জ্ঞাপন করতে পারবো। এই শপথই আমরা আজকের দিনে গ্রহণ করছি। ভাষা আর গণনা, চলো স্কুলে চলো, খেলতে খেলতে জানবো ভাষা, শিখবো গণনা, হবে নতুন ভারত, বিপুল ভারত, বিপুল ত্রিপুরা। বিপুল হব আমি আর বিপুল হবে তুমি, জ্ঞানের আলো আলোকিত হবে জন্মভূমি। বিপুল হব আমি আর বিপুল হবে তুমি, জ্ঞানের আলো আলোকিত হবে জন্মভূমি। বিপুল ত্রিপুরা। বিপুলের ছাত্রছাত্রীদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীত। इंग्लिश मीडियम स्कूल टीचर्स इंचार्ज प्राइमरी सेक्शन श्रीमती सुतपा कौर महोदया के
ছাত্রছাত্রীরা প্রস্তুত আপনি তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমরা পিএমসি বরুণদীনগর ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে নিপুণ ত্রিপুরার 3rd ইউনিভার্সিটি এবং নিপুণ ভারতের 4th ইউনিভার্সিটি যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান এখানে উদযাপন হবে। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে, অর্থাৎ তাদেরকে দক্ষ এবং পটু করার জন্য 3 থেকে 6 বছরের মধ্যে বাচ্চারা যেন স্কুলমুখী এবং বিদ্যালয়মুখী থাকে, তার জন্য আজকে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, রয়েছেন এলিমেন্টারি এডুকেশনের ওএসডি অভিজিৎ সমাজপতি, আছেন আমাদের সাউথ জোনাল চেয়ারম্যান শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়, উপস্থিত আছেন 39 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয় এবং উনি আমাদের স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যান। আমরা শিশুদের বিকাশ এবং শিশুদেরকে আগামী দিন, এই শিশুরা হচ্ছে আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দর এবং সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, তাদের লিটারেসি এবং নিউমারেসি শিক্ষাগত যেন যোগ্যতা ওরা পায়, তার জন্য হচ্ছে আজকের এই অনুষ্ঠান। উপস্থিত থাকবেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার শ্রী বল্লভ কান্তি সাহা মহোদয়, উপস্থিত থাকবেন ইন্সপেক্টর অফ স্কুল সদর শ্রী দেবব্রত মজুমদার মহোদয় এবং উপস্থিত থাকবেন পশ্চিম জেলার শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়, উপস্থিত থাকবেন 39 নং পূর্ব ওয়ার্ড কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয়, উপস্থিত থাকবেন 40 নং পূর্ব ওয়ার্ড কর্পোরেটর শ্রীমতী সঙ্গীতের বরণ করবে। প্রথমে বরণ করে নেওয়া হবে আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক সাউথ জোনাল চেয়ারম্যান শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়কে। জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এই শুভ সূচনা করেছিলেন এবং আজ তার 3য় বর্ষপূর্তিতে নিপুণ ত্রিপুরার টিচার্স ইনচার্জ শ্রী দুলাল সাহা মহোদয়কে এবং বরণ করে নেওয়া হবে টিচার্স ইনচার্জ প্রাইমারি সেকশন শ্রীমতী সুপ্রভা কর মহোদয়াকে। वीर्यं करवावहै तेजस्विनावधितमस्तु मा বরণ করে নেওয়া হবে আজকের এই অনুষ্ঠানের সভাপতি 39 নং পূর্ব ওয়ার্ড কর্পোরেটর তথা এসএমসি কমিটির চেয়ারম্যান শ্রী অলোক রায় মহোদয়কে। বরণ করে নেওয়া হবে ডিরেক্টরি অফ এলিমেন্টারি এডুকেশনের শ্রী অভিজিৎ সমাজপতি মহোদয়কে
ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার শ্রী পল্লব কান্তি সাহা মহোদয়কে বরণ করে নেওয়া হবে। দুলাল শাহ, টিএমসি এডিলগর ইংলিশ মিডিয়াম স্কুলের ইনচার্জ। লিটল ত্রিপুরার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই বৃহৎ অনুষ্ঠানের কর্মসূচি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু করব। डे में त्रिपुरा में जो भी बच्चे हैं, चाहे आपको अवार्ड ना मिले, अवार्ड आपको नहीं चाहिए, किंतु अपने शरीर को ठीक रखने के और तंदुरुस्त रखने के लिए 1 घंटा कम से कम एक्सरसाइज, रनिंग, वॉकिंग, कुछ भी करो, स्पोर्ट्स एक्टिविटी करो, ये करना चाहिए। मैं करता हूं, मैं इसलिए मैं डेली करता हूँ। सुबह मिस हो जाएगा तो शाम को चाहे तो रात को 9 बजे भी करूंगा, 10 बजे। मैंने 12 बजे रात को 2 बजे भी वॉक किया हुआ 1 घंटा, 2 बजे तक। यही है त्रिपुरा में मुख्यमंत्री रहते मैं जब निकला था सेक्रेटरीट से 3 बजे 2:30 बजे में निकलता था, सुबह हो जाता था। तो निकलते समय मैंने कार छोड़ के सेक्रेटरीट से पैदल चल के सीएम हाउस में आता था पूरे स्टाफ के साथ, क्योंकि मुझे फिजिकल वर्क करना ही करना है। मुझे समय नहीं मिल रहा था, किंतु मैंने रात को जब आया मैंने ढूंढ के निकाला, भाई कोई ना कोई रास्ता तो होगा। चलो भाई सेक्रेटरीट से रात को 2 बजे रास्ता तो खाली ही रहता है, किसी को डिस्टर्बेंस तो होता नहीं तो सीएम हटेगा चलेगा तो दुनिया ही बंद हो जाएगा। तो रात को 2-2:30 बजे में चल के सीएम हाउस में आता था, आके पसीना निकलता था, उसके बाद गुनगुना पानी से स्नान करता था, स्नान करके उसके बाद टीवी में कुछ न्यूज देखा, थोड़ा सा खाना खाया, देन में सो जाता था। तो इंसान चाहे तो नियत साफ हो, उसके अंदर जुनून है, उसके अंदर करने की इच्छा है, टाइम उसके लिए मायने नहीं रखता। टाइम इसके लिए मायने नहीं रखता। लोग नहीं मॉर्निंग वॉक और इवनिंग वॉक, किसने बोला मॉर्निंग वॉक और इवनिंग वॉक ही है क्या? मैं तो 12 बजे दिन के वॉक भी कर लेता हूँ, मुझे समय मिलता। मैं तालकोटरा में दिल्ली में 2 बजे दिन में भी करता हूँ, तो जहाँ जहाँ छाया है उसके पीछे जाता हूँ, थोड़ा सा धूप भी लगता है, विटामिन डी भी मिल जाता है। और आज के मेट्रो सिटी में प्रॉब्लम है, ब्लड चेक करो तो सबको विटामिन डी कम होता है, क्योंकि कोई धूप में जाता ही नहीं, जाएगा नहीं। डॉक्टर बोलेगा भाई 10 मिनट तो धूप लगा लो, नहीं जाएगा, काला हो जाऊंगा, गोरा होना है। गोरा होके क्या करोगे? आज के दिन में सिर्फ यहाँ बैठे हुए बच्चे नहीं है, पूरे त्रिपुरा में दूर दूर तक मीडिया के माध्यम से, यूट्यूब के माध्यम से जो मुझे देख रहे हैं उनको बोलूंगा आज के दिन में तय करो, जो पूरे दिन में 1 घंटा मैं अपने शरीर और आत्मा के लिए दूंगा। और जब अपने के लिए 1 घंटा डेली कोई व्यक्ति देगा शारीरिक परिश्रम करने के लिए और इस स्पोर्ट्स की एक्टिविटी के लिए, निश्चित वो एक साउंड माइंड वाला व्यक्ति तैयार होगा। और जो साउंड माइंड वाला व्यक्ति तैयार होता है वही एक सही दिशा और दशा दे सकता है, जैसे कि माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी है। मैं आशा करता हूं आज के दिन को
सफलतापूर्वक आप मनाएंगे। और साथ ही साथ एक केंद्रीय विद्यालय के जो मेरे बच्चे बैठा हुआ है सामने, इनको मैं थोड़ा सा बोलूँगा। देखो बच्चे किचिर मिचिर करे तो मज़ा आता है। अच्छा बताओ भाई, यहाँ जो सभी बच्चे बैठे हैं, मुझे कौन कौन पहचानता था इससे पहले? देखा जरा हाथ उठाओ तो। अच्छा सभी पहचानते हैं। मेरा नाम लाल गुलाबी है, ठीक है क्या? क्या नाम? जो एडमिनिस्ट्रेटर है, जैसे मैं मेंबर ऑफ पार्लियामेंट हूं, चुना हुआ व्यक्ति हूं। विशाल कुमार जी यहाँ IAS ऑफिसर है, DM है। मीना जी यहाँ MLA है, चुना हुआ व्यक्ति है। चुना हुआ व्यक्ति का काम क्या है? एडमिनिस्ट्रेशन चलाना, लॉ बनाना और इंप्लीमेंट कराने के काम आइन व्यवस्था में जो है पुलिस और जुडिशियल सिस्टम, सिविल एडमिनिस्ट्रेशन, इनका काम है। अब नेशनल स्पोर्ट्स डे तो मनाते हैं, किंतु इसको ट्रांसपेरेंट कभी किया? स्पोर्ट्स एक्टिविटी तो बहुत पहले से भारत में चलता है। 1947 में भारत स्वाधीन हो चुके हैं, फ्रीडम मिल गया था। स्पोर्ट्स के अलग अलग कानून भी बना है। क्या स्पोर्ट्स के एक्टिविटी ट्रांसपेरेंट थे? 1947 में देश स्वाधीन हुई है। आज 2025 में जाके नरेंद्र भाई मोदी सरकार ने स्पोर्ट्स के लिए ट्रांसपेरेंट लॉ लाया है, बिल लाया है। इतने दिन नहीं थे। अच्छे स्टूडेंट रह जाता, अच्छे स्पोर्ट्स पर्सनालिटी रह जाता है, पर से दूसरा चला जाता है। क्यों? वो बड़े लोगों का बच्चा है, उनका पहुंच है। किंतु अभी मैं माननीय प्रधानमंत्री जी को धन्यवाद दूंगा और मेरे मित्रों जो स्पोर्ट्स मिनिस्टर मनसुख भाई मांडविया को, जो उन्होंने इस बार विरोधी पार्टी ने पार्लियामेंट को चलने नहीं देने का बेड़ा उठा के बैठे हुए थे, उसके बाद भी वो बिल पास कराया जिसमें स्पोर्ट्स बिल में लाया गया, RTI के अंदर स्पोर्ट्स को लाया गया है। और RTI के अंदर लाया गया मतलब आप अपने मन से सिलेक्ट करके किसी को बात दे दे, किसी को ले लिया नहीं कर सकते, क्योंकि RTI के माध्यम से आपके पैरामीटर सार्वजनिक रूप से आ जाएगा। कितना खर्चा किया, किसको लिया, क्यों लिया, किस कारण से लिया, आप अभी अकाउंटेबिलिटी आपका फिक्स हो चुका है। ये काम 2025 में मोदी को करना पड़ा, इसके पहले नहीं किया। आज यहाँ छोटे छोटे बच्चे, बहुत लोग मेरे भाषा को समझ में नहीं आ गए, इंटरेस्ट नहीं है उनको, तो टॉफी समझ में आएगा, चॉकलेट समझ में आएगा। कोई मूवी का बात बोलूंगा, टॉम एंड जेरी बोलूंगा तो मेरे साथ समय के साथ जब बड़ा हुआ तो दुनिया समझ में आ रहा है, एक जैसा ही है। तो आज 1925 में 2025 में जाके ये कानून लाया। हमारे जब हम किसी स्पोर्ट्स पर्सनालिटी, दीपा भी एक बार गई थी, ड्रॉपिंग में उसको बात दे दिया, उनकी मर्जी है। ओलंपिक में अपना दादागिरी चलाता है। एंटी डोपिंग का भी बिल अभी 2025 में मोदी ने लाया। अब हम अपने बच्चे को उसी हिसाब से तैयार करेंगे, जिसको यहां से एंटी डोपिंग का टेस्टिंग होके जाएगा, उसको ऊपर उसी हिसाब से उसको ट्रीटमेंट दिया जाएगा। और जब ओलंपिक व कोई गेम्स खेलने के लिए विदेश में जाएगा, मेरे किसी बच्चे को रोते हुए भारत में वापस आने का जरूरत नहीं, बोला मुझे बात दे दिया। ये काम भी मोदी को करना पड़ा। ये काम पहले भी सरकार थी, क्यों नहीं किया? क्योंकि उनको तो अपने परिवार लोगों को ही अवार्ड दिलवाना है।
बाहर नहीं जाता। राजीव गांधी को ही भारत रत्न देना पड़ेगा, इंदिरा गांधी को ही देना पड़ेगा, जवाहरलाल नेहरू को ही देना पड़ेगा, इसके बाहर नहीं जा सकते। ऐसा कि उनको मौका मिले तो प्रियंका गांधी के बेटा बेटी को वो दिलवा देगा। ये हालत है इनकी। इंग्रेज तो चले गए, इंग्रेज नामी, इंग्रेज के पिट्ठू देश के सत्ता में बैठ गए थे। आज भारत माता के असली संतान भारत के प्रधानमंत्री बने हुए हैं, जो कि एक गरीब घर से उठ के वहां बैठे, इसलिए उनको समझ में आता है एक आम आदमी भारत का क्या सोचता है। उनके बेटा बेटी को स्पोर्ट्स में हो, एजुकेशन में हो, प्रोफेशनल कोर्स में हो, उसको आगे बढ़ाने के लिए कितना मेहनत होता है, कितना कष्ट होता है, ये नरेंद्र भाई मोदी को मालूम है। इसलिए उन्होंने ये सब कानून लाया और सबको उसमें अधिकार समान हो उसका व्यवस्था किया है। ONGC Tripura Asset. Let's give a big round. Shrimati Meena Rani Sarkar. Last but not the least, we warmly welcome Arshia Das, an emerging sporting talent from Tripura. नेशनल स्पोर्ट्स डे। और नेशनल स्पोर्ट्स डे जब मनाते हैं किसको सामने रख के, तो हमारे सामने जो मेजर ध्यानचंद जी का तस्वीर है, तो तस्वीर हमको बता रहा है जो आज नेशनल स्पोर्ट्स डे उनके प्रति समर्पित है। और एक बात यहाँ के सभी बच्चे हो सकते नहीं जानता है, इस नेशनल स्पोर्ट्स डे में जिनका फोटो यहाँ लगा हुआ है, मेजर ध्यानचंद जी जो हॉकी के जादूगर माना जाता है, उसका अवार्ड भी दीपा कर्मकर को मिल चुकी है। पद्मश्री तो मिली है, अर्जुन अवार्ड मिली है, आपके नाम के अवार्ड भी त्रिपुरा में दीपा कर्मकर को मिल चुके हैं। आज के कार्यक्रम में हमारे साथ इस बादरगढ़ कॉन्स्टिट्यूंसी के एमएलए श्रीमती मीना रानी सरकार, श्री विशाल कुमार, इस डिस्ट्रिक्ट की डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट संजीव कुमार जी हमारे बीच में थे, ओएनजीसी के एसेट्स मैनेजर। इनके एनुअल प्लान का मीटिंग है, क्योंकि ये कल ही सडनली किया, बिकॉज ऑफ दैट वो अपने मीटिंग में। हेलो हेलो একটু ওয়ান দিছি রাবণ পুরার মাসা করি আমার একটা লোকের চ্যালেঞ্জ না দিয়ে হ্যাঁ না 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 তুই আমি পরে বুঝে Anything can be
begin our celebration, may I now invite all our esteemed guests to pay a floral tribute. All are requested to give a huge round of applause. Family and friends to play and participate in sports, and I will strive to imbibe the meter backstroke and 50-meter backstroke at the 54th KBS National Sports Meet. He has also represented our school at the SGFI competitions 2020. Hello. And also represented our school at the SGFI and Khelo India competitions 2020. Physically fit, mentally strong, and emotionally balanced. Next, sir will felicitate Dronacharya awardee Shri परियोजना स्पोर्ट्स को पर नरेंद्र भाई मोदी जी ने सरकार आने के बाद लिया है और साथ ही साथ 2014-15 में यूपीए सरकार जब थी स्पोर्ट्स को पर 1643 करोड़ रुपया खर्चा होता था। आज नरेंद्र भाई मोदी ने 3 गुना बढ़ा के 25-26 में इसको 3,794 मैंने लगभग 3,800 करोड़ रुपए स्पोर्ट्स में खर्चा करने के लिए प्रावधान रखा है। उससे नियत के बारे में क्लियरिटी से समझ में आता है। कुछ लोग बोलता है करता नहीं, ये करना चाहिए वो करना चाहिए। करने के लिए व्यवस्था कौन करेगा? एडमिनिस्ट्रेशन करता है, सत्ता में बैठे लोग करता है, जनप्रतिनिधि करता है, उनका काम है। इनके लिए लॉ बनाना है, इंप्लीमेंट कराना है। मोदी जी इस काम को बखूबी किया है और आज भारत में बड़े मात्रा में अवार्ड, चाहे पैरालंपिक में हो, चाहे ओलंपिक में हो, चाहे नेशनल स्पोर्ट्स में हो, चाहे कॉमनवेल्थ में हो, ये सब गेम के नाम गांव के लोग नहीं जानते थे। आज गांव में भी
पैरा ओलंपिक के बारे में जानता है भाई। पैरा ओलंपिक यूरोप में हुआ था और उसमें भारत ने 60 के ऊपर पदक, 70 के ऊपर पदक लेके आ गए। लोग जानते हैं, तब इंस्पायर होता है। मैं मुख्यमंत्री रहते बोलता था दीपा को घुमाओ, हर जगह में हमको क्यों भाषण दे, उसको भाषण दिलवाओ, लेके जाओ, आरसीए को घुमाओ, डिस्ट्रिक्ट में लेके जाओ, ब्लॉक में लेके जाओ, इन्हीं को खड़ा करो। विप्लव जब बोलेगा तो इससे ज्यादा असर पड़ेगा दीपा जब बोलेगी, क्योंकि वो प्रमाणित है। उसने जिम्नास्टिक में दुनिया के सामने नाम कमाया है, इज्जत दिलवाया भारत को। तब लोगों को, छोटे बच्चे को विश्वास होता है दीपा भी कर सकता, मैं नहीं क्यों नहीं कर सकता। टीवी में देखे, यूट्यूब में देखे। मोबाइल हैंग नहीं, मोबाइल আছে না কাজ দিব না। আচ্ছা ওই প্রপোজ দা आज नेशनल स्पोर्ट्स डे जो मेजर ध्यानचंद जी का जन्मदिन पे हम मनाते, जो हॉकी के जादूगर थे जिनके लिए हमारे देश बहुत बार ओलंपिक में गोल्ड मेडल मिला है। तो ये डे मैं चाहती हूँ कि सिर्फ एक ही दिन 29 अगस्त में हम रोज स्पोर्ट्स डे मनाए, जो हम रोज अपने के लिए 1 घंटा टाइम निकाले और 1 घंटा एक्सरसाइज करें, क्योंकि जो फिजिकली फिट होते तो वो हर एक चीज के साथ लड़ सकते, और जो स्पोर्ट्स करते वो मेंटली भी बहुत स्ट्रांग होते। एज ए एथलीट मैं चाहती हूँ यहाँ पे जो भी बच्चे हैं, अब सब लोग, कोई जिसको जो स्पोर्ट्स पसंद है उसके साथ आप जुड़िए और आपकी फ्रेंड्स को भी जुड़ाइए, क्योंकि 2036 में हमारी जो प्रिय प्रधानमंत्री जी का सपना है हमारे देश में ओलंपिक्स करने का, और उसमें हमारी मेडल टैली सबसे ऊपर रहे, इसके लिए सबको स्पोर्ट्स में आना पड़ेगा, सबको स्पोर्ट्स लवर होना पड़ेगा। आज ये नेशनल स्पोर्ट्स डे पे हम ठान लेते कि हम सब लोग स्पोर्ट्स करेंगे, खेलेंगे, हर गली में खिलाएंगे। विश यू ऑल द Thank you, sir. আমি বাড়িতে আসলাম না, আমার মিসেসে কালকে লইয়া আরজিএমে গেছিল। এখানে কালকে প্রায় 9টা-10টা দিয়ে 8টা-9টা দিয়ে গেছিল। যাওয়ার পরে এখানে ডাক্তারে ওষুধ দিছে, যাওয়ার পরে কোনো এডমিশন করছে না এখানে, মানে বাড়িতে দিয়া দিছে। এত বেশি আসলো না তখন। যাওয়ার পর থেকে কালকে থেকে যে জ্বরের ওষুধ খাওয়াইতে আছে অলরেডি সিরাপটা শেষ হওয়ার পথে। কালকে থেকে এখন অবধি মানে 1 মিনিটের লাগে আমার মাইয়ার জ্বর কমছে না। আমি বাড়িতে থাকি না, বাইরে কাজ করি। তো বুড়ে আমার মিসেসে আমার ফোন দিতে 5টার দিকে দিয়া কইছি ইমার্জেন্সি করে আওয়া লাগে, কালকে থেকে এখন অবধি মাইয়ার কোনো জ্বর কমেন না। তা আমি কইছি আইতাছি, তোমরা রেডিও। আমি আইছি, ডাক্তারের কাছে আওয়ার পরে চেম্বারে ঢুকছি, ঢুকার পরে মাইয়ারে বয়াইছি, কেন বয়ানির পরে ওই যে কালকের যে প্রেসক্রিপশনটা আসলো হাতে, এটা দিছি তাইনের দ্বারে দিয়া। তাইনে জিজ্ঞাসা কয়দিন থেকে, কইছে আজকে 3 দিন থেকে মাইয়ার জ্বর। তো কালকে আমার সেখানে গেছিলাম, যাওয়ার পরে ওষুধ দিছে, কিন্তু মাইয়ার 1 মিনিটে লাগি জ্বর কমেন না। তো জ্বর কমেন না কইছে, তাইনে হাত দিছে মাইয়ার এখানে হাত দিছে, হাত দিয়ে কাছে দেখে কইছে তোমরা এখানে কে লাগি আইছো, তোমরা এখানে যাও। তখন আমি কোনো কথা কইছি না তাইনের লোকে। পরে কই তোমরা এখানে আইছো কেন, কি অলরেডি লেখা আছে কালকে এখানে কি আমরা ডাক্তার দেখাইছি, তো মাইয়ারে রেফার দিব কিরকম,
এখানে রেফার দিলে তো অলরেডি রেফার থাকলো না, প্লাস এখানে এডমিশন হলে তো এখানে রাখলেন আপনি একজন ডাক্তার, ওইখানেও জানো না তোমরা শিশু ডাক্তার নাই, তোমরা এখানে যাও, এখানে যাও, ওই আমি বাইরে গেছি, এরকম কিরকম কথা হন আপনি? আমরা ভগবানের পরে যদি কেউ মানি তাহলে ডাক্তার দিয়ে মানি, ভগবানের পরে কেউ যদি বাঁচায়, আমরা কোনো দুর্ঘটনা হয়ে আইলে ডাক্তাররা আমরা চিকিৎসা করে আমরা সুস্থ করে, আপনি এরকম কিরকম কথা হন? ওইটা যখন আমি এরকম উচ্চবাচ্য কথা মানে এরকম কথা কইতাছি তখন মানে লোকজন আইছে, আবার পরে আমার দেখাইলা দেওয়া হচ্ছে, কিরকম দেখাই মুখখন আপনার দেখাই, দেখানোর পরে আপনি যদি আমার মাইয়ারে ভুল ওষুধ দিয়ে যদি মারিলে এরপরে আরো রিকোয়েস্ট করে আমি বলছি আমি দেখাইতাম না, এইরকম আমার লগে আজকে ব্যবহার করছে, আজকে আমার লগে এরকম ব্যবহার করার না জানি কত মানুষের লগে তারা এরকম দুর্ব্যবহার করতেছে। সব ডাক্তার খারাপ তা আমি কই না, আমার হইলো একটাই ওখান যে ডাক্তারে কমসে কম সোশ্যাল মিডিয়াতে ইয়া কইতে হইব যে এরকম কোনোদিন আমরা কোনো রোগীর লগে কোনো পেশেন্টের লগে এরকম দুর্ব্যবহার করতাম না, যা করছি আমরা ভুল করছি। সরকার কিটা তারারে ফ্রি চিকিৎসা করেনি, সরকার তারা কিটা স্যালারি দেন নাই, বা সরকার ডাক্তাররা এরকম কে লাগে পাবলিকের সঙ্গে করে, পেশেন্টের লগে কে লাগে এরকম করে। আমি আজকে কেন বলছি যতক্ষণ পর্যন্ত আমার এটা সলিউশন হয়েছে না ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠতাম না। আমার মাইয়ার জ্বর কিরকম আপনারা হাত দিয়ে দেখতে পারেন, আমার মাইয়ার বয়স 4 বছর রানিং। আমি ঠিক 8:30টার দিকে চেম্বারে ঢুকছি গিয়া ইমার্জেন্সি, দেখছে না না কই ইমার্জেন্সি তো বর্তমানে কোনো ডাক্তার নাই, আর আমি সকালে কইব এমন ডাক্তার আমি চাইতাছি অক্ষণ ডাক্তারে কমসে কম ডাক্তার যতক্ষণ মিডিয়ার কাছে ইয়া চাইছে না যে এরকম দুর্ব্যবহার আমরা কোনো ডাক্তার হলে কোনো পেশেন্ট হলে করতাম না, এর আগে আমি এখান থেকে করতাম না, আমার মাইয়ার চিকিৎসা আমি আর করতাম না। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্লাস স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, যাতে পরবর্তী সময় এরকম কোনো পেশেন্ট আসে ডাক্তারের দ্বারা যাতে দুর্ব্যবহারের স্বীকৃতি না হয়, সঠিক ব্যবহার যাতে ডাক্তাররা করে। সব ডাক্তার খারাপ এমন আমি বলি না, কারণ আজকে আমার অফিস ক্লিন, যেটা কাগজ লাগে না এগুলি সব করো, পরিবর্তন করো, যেটা চেঞ্জ করো, হ্যাঁ যেটা কাগজ লাগে না এগুলি সব করো। করছি প্রশাসনের এটা করছি, সব ভিডিও পাঠাও। আমার 18 গুলি পাচ্ছে না, তারা আমাদের কমপ্লেন করছে না, পাঠাও অনেকে আয়া দিচ্ছে, পাঠাও তারা ওই এই রুমটা মুখ পরিষ্কার করে মানে মুখটা খরচ করে আর কি, যারা কাজ করে করবেন এইগুলি জানো দিত, এইগুলি জানো দিত, না মানে বড় লাগলে লিস্ট করে দেন, লিস্ট করেন। হ্যাঁ এত আমরা এখানে এই যে মান্যতা আমলের এইটা রাখে লাভ নয় তো, ঠিক আছে রুমে রাখবেন, আর যেগুলি সব সাফাই করবেন। আমিও একদিন আবো সব আমার অফিস একবার তবে সাফাই করছিলাম, আমি একদিন সবাই অফিসের লোক আসে সাফাই করবো। ডিস্ট্রয় করবেন কিভাবে এটা পরিষ্কার করার, ওই যেটা ওই মাকড়সা টাকড়সা এইগুলি সব পরিষ্কার করা, আর যেটা কাগজ লাগলে এটা সব পরিবর্তন করা। এটা মানে ইম্পর্টেন্ট রাখে, যেটা লাগে না এটা সরান আমি পেতেছি, যেটা মানে ইম্পর্টেন্ট তো আপনি সরানোর কথা বলছি, যেটা
ঠিক আছে অফিস পরিষ্কার করো এজেন্ট হয়ে গেছে রুমগুলো এখন সুন্দর যে কাগজ লাগবে না যেটা লাগবে না ইংলিশ সব শোরুমে হ্যাঁ কিন্তু যেটা আমরা সেক্রেটারি দিয়ে দাও হ্যাঁ সেগুলো আমরা ওই যে আমরা অফিসে ট্রান্সফার মাধ্যমে যেটা অফিসে মেলা অফিসে Alô, meu irmão? Não, não, foi. আর রুমগুলি সব পরিষ্কার করো রুমগুলি সব পরিষ্কার করো হ্যাঁ ঠিক আছে রুম 100% হওয়া লোক হ্যাঁ তুই কি বাইক সরা কি দেখছেন এখন এসে কি দেখুন বরফাতরিতে শান্তির বাজার রেফার করছে বিলনিয়া করতে করছি আমরা করছে না শান্তির বাজার ডাক্তার আছে এখন তো সকাল পর্যন্ত ডাক্তারে নেই কালকে আইসি আর দেখছি এখন আর নাই রুগী নিয়ে আসেন কারে আনছেন আপনি আমার শাশুড়ি মানে গতকালকে আনছিলেন বরবাতুরের থেকে শান্তিবাজার জেলা হাসপাতালে রেফার করছে কি কইছে তখন ওই ডাক্তার ডাক্তারের দেখে সিটি স্ক্যান করাইছে এরপরে আজকে 11টার সময় রিপোর্ট দানের কথা রিপোর্ট দিছে 12টার সময় রিপোর্টও দেখাতে পারছি না ডাক্তার নাই রিপোর্ট দেখামু হাসপাতালে ডাক্তার নাই সকাল পর্যন্ত কোনো ডাক্তার নেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে হাসপাতালে না এখনো দেখলাম একটা রোগীকে প্রাইভেট গাড়ি করে নিয়ে যাচ্ছে এক দুটো রোগী আমিও তো দেখছি দুই জায়গায় নিয়ে অ্যাম্বুলেন্স নাই হাসপাতালে না অ্যাম্বুলেন্স না আমি দেখছি না অ্যাম্বুলেন্স কি কইবেন এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি জানাবেন কি কমু পরিস্থিতি তো দেখতেই আছেন আমরাও দেখতে আছি আমিও দেখতে আছি সব হাসপাতালের অবস্থাই তো এই অবস্থা
বিঘ্নহরায় পার্বতী প্রিয় পুত্র গণেশায় নমো নমঃ। নমো অন্য পুষ্প বছর আগে তিনি আমাদের কথা দিয়েছিলেন এই পাড়া সুন্দরী কালীমায়ের মন্দিরকে নবকরণে আত্মপ্রকাশ যারা অযত্ন অবহেলা আর সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ ও ভগ্ন প্রায় হয়ে থাকা এই প্রাচীন স্থাপনাটিকে সংস্কার করে মন্দিরটি আজ নবরূপ ফিরে পেয়েছে। আগরতলা পুরাণে একটু সাইড জানুদা একটু সাইডে এখনই কাকু চলেন না শুভ উত্তরণ হতে যাচ্ছে আর কিছুদিনের মধ্যে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানবসম্পদ ঠাকুরের এবারে ভক্তিমূলক গান। আপনি শোনেন না কিন্তু মন্দিরের সংস্কারের কাজে পাশে এসে দাঁড়িয়েছে আগরতলা পুর। কামারচমনের যে আরেকটা আইল্যান্ড আপনারা সবাই দেখেছেন, আমরা ছোটবেলা একদম ছোট আমরা দেখতাম ওখানে যে ওখানে 0 মাইল ফলক ছিল, এটাও দেখেছিলেন নিচে আস্তে আস্তে চলে গেছে। তখন মাইল চলতো, কত মাইল, ধর্মনগর কত মাইল, 100 মাইল, 200 মাইল বা আমাদের উদয়পুর 50 মাইল ছিল, এখন কিলোমিটার হয়ে গেছে। কিছুদিন আগে যখন আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে আমি বললাম এই ঐতিহ্যকে আমাদের মাটির নিচে চলে গেছে, তাকে উঠিয়ে নিয়ে আসতে হবে। এবং আমরা জানতাম সেখানে যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সময় যেভাবে আগরতলাকে সুন্দরভাবে সাজিয়েছে, সারা ত্রিপুরাকে সাজিয়েছে, সে বাজারেই হোক, স্কুল কলেজে হোক, বিভিন্ন জায়গায় ওনাদের যে অবদান সেটাকে পর্যন্ত আগের সরকার অস্বীকার করত, তাদের মূল্যায়ন করত না। কাজেই ইতিহাসকে তো আমাদের স্মরণ করতে হবে। আমার মা বাবা, আমাদের যে যারা আজকে যাদের জন্য আমাদের জন্ম, তাদের যদি আমরা স্বীকৃতি না করি, আমরা মহালয়ার সময় তর্পণ করি, তর্পণ কাদের উদ্দেশ্যে? যারা আমাদের ছেড়ে চলে গেছে, যাদের আমরা তাদের থেকে আমরা যে ব্যাটন আমরা নিয়েছি, তাদেরকে স্মরণ করা, এইসব জিনিস ওদের মধ্যে ছিল না। আমরা এর মধ্যেই নিজেদেরকে বাঁচিয়ে আমাদের নিজেরা বাঁচতে চাই। আমাদের মধ্যে যে মিউজিক যেটা আছে, সেই মিউজিক আমাদের নিশ্চয়ই আমাদের সেটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং সেটাকে আরো যাতে আরো ত্বরান্বিত করা যায়, ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে সেটাকে ডেভেলপ করা যায়। আমরা কেন না সুন্দর ভাবে আমরা বাঁচবো, কেন একজন আরেকজনের সাথে আমরা ঝগড়া করবো? আমি এখানে একটু আগে কথা বলছিলাম, এখানে যিনি এই ওয়ার্ডের যিনি কর্পোরেটর মহোদয়া, উনি আমাকে বলছিলেন এমুক জায়গায় একটা মন্দির আছে। তো দেখুন, সবকিছু আমি বারবার বলছি যে তারও এখানে মন্দির কি, রাস্তার মধ্যে তো মন্দির নেই, এটা তার প্রকৃত স্থানে মন্দির বানানো হয়েছে। আমি কেন রাস্তাঘাটে আমি মন্দির তৈরি করব?
অ্যাকচুয়ালি আমি আমার কি সর্বনাশ করছি, আমার চলার ক্ষেত্রে সমস্যা হবে। আমি মন্দির রাস্তার মধ্যে যদি হয়, আমি ঘরে ঢুকতে পারবো না, বাড়িতে যেতে পারবো না। তাহলে এই মন্দিরকে কিন্তু রাস্তার মধ্যে যদি আমি মন্দিরকে আনি, তাহলে অসম্মান করা হবে, অর্থাৎ আমার নিজেকে অসম্মান। আমি ঘরে ঢুকতে পারছি না, আমি একবার হলেও বলবো যে আরে কি কারবার এখানের মধ্যে এরকম একটা মন্দির। আমি বারবার বলবো এই ধরনের সনাতনী ধর্মে এগুলো বিশ্বাস করে না। যেখানে যার স্থান সেখানেই তাদেরকে রাখা উচিত। আমি বহু জায়গায় দেখি আনাচে কানাচে একটা কোন রকম একটা কর্নার টর্নার পেলে এখানে একটা মন্দির তৈরি করবে, সেটা ঠিক নয়। আজকে এখানে আমি যে এসছি, হয়তোবা অনেকের মন খারাপ হবে। এই ড্রেনের উপরে আমরা কাভার দিয়েছি, কাভার দেওয়ার পরে এখানে ফ্রি গোয়িং নেই, এখানে যার যার বাড়ি ঘরের থেকে এখানে একটা মানে আপনার গ্যারেজের মতো অবস্থা করে দিয়েছে। তো এই গ্যারেজ যদি এখানে হয়, তাহলে সাধারণ মানুষ তার ঘরের ভিতরেও যেতে পারবে না। তাহলে আমি তো সুন্দরভাবে বাঁচতে চাই, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, কিন্তু আমি আবার নিজের সমস্যা সৃষ্টি করি। এটা কোন ধরনের সামাজিক কাজ? আমরা ডিসিশন নিচ্ছি আগামী দিনে যে এইভাবে কিন্তু আমরা চাই ডিসিপ্লিন রয়েতে বাঁচতে চাই। আমরা বিদেশে চাই, আমার কাছে প্রায় ফাইল আছে। কোথায় যাবেন? থাইল্যান্ড যাব। অনেক অফিসাররা, অনেক কর্মচারীরা কোথায় যাবেন? ইজিপ্টে যাব। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের যে পয়সাগুলো বিদেশে যায় সেইগুলো আমাদের রুখতে হবে। আমাদের ভারতবর্ষের মধ্যে এত সুন্দর জায়গা আছে, এত সুন্দর সুন্দর এই পর্যটনের ক্ষেত্র আছে, সেখানে যদি যায় এই পয়সাগুলো আমাদের এখানে জানে। আমি ত্রিপুরার মানুষকে বলছি, আমরা এখানে ত্রিপুরাতে এত সুন্দর সুন্দর পর্যটনের জায়গা আছে, আমরাই নিজেদের জায়গায় কিন্তু আমরা জানি না। আমরা সবসময় বলি যে মোমবাতির নিচটাই সবচেয়ে অন্ধকার। আমি নিজেই জানি না আমার কি কি আছে। আমি চলে গেলাম ওই কর্ণাটকে বা আমি চলে গেলাম বিদেশে। তো আজকে যদি এইরকম একটা অবস্থা হয়, তো বাইরের থেকে যখন মানুষ আসে এয়ারপোর্টে বা আজকে রেলওয়ের মাধ্যমে আসে, যখনই দেখবে এই ধরনের অবস্থা, সুন্দর কোত্থেকে হবে? এই সুন্দরতার জন্য বাইরের থেকে মানুষ, আমি আমার নিজেকে সুন্দর রাখছি না, তাহলে পর্যটনের ক্ষেত্র বা আগরতলা বা ত্রিপুরাতে মানুষ আসবে কেন? আমি নিজেই জঙ্গল বানাচ্ছি এখানে, এবং সেটা ম্যাটেরিয়ালিস্টিক জঙ্গল। আমি বলবো এটা প্রকৃত জঙ্গল না। সেটা জঙ্গলের সুন্দরতা আরেক রকম। সেখানে তো অক্সিজেন দেয়, এখানে তো অক্সিজেন দেবে না, কার্বন ডাইঅক্সাইড দেবে। যদি স্টার্ট করে কার্বন ডাইঅক্সাইড দেবে। তো এই অবস্থার মধ্যে আমাদের কাজ, আমাদের নিজেদের মধ্যে এই জিনিসগুলো যখন না আসবে, প্রথমে একটু অসুবিধা হবে। আমরা চাই যে স্মার্ট সিটি আমরা বানাচ্ছি, কিন্তু স্মার্ট সিটির সাথে সাথে আমরা স্মার্ট ওয়েতে চিন্তাধারার যে বিষয় সেগুলো আসতে হবে। একটা সুন্দর চিন্তাধারা সেটা যদি না আসে, তাহলে যতই আমরা পরিশ্রম করি, আমরা যতই বিল্ডিং বানাই, হাজার হাজার কোটি টাকা আমরা স্যাংশন করেছি স্মার্ট সিটির জন্য, সেটা কোনো কাজে হবে না। কারণ নেক্সট জেনারেশন এসে বলবে কোথায় আমরা আছি, ওই অন্য জায়গায় যাবে, সেখানে ঘুরে আসবে, দেখবে যায় ওইখানে কত সুন্দর। অথচ আমরাই যদি সুন্দরভাবে আমরা নিজেরা রাখতে পারি, তাহলে আমার মনে হয় এটা খুব ভালো হবে। 2006 সালে এখানে উনি একটা পিতলের কালী মূর্তি বানিয়ে এখানে পূজা শুরু করেন, এই ছেত্রীজি, এবং সেইভাবেই চলছিল। কিন্তু ঠিক উনি যখন এই পুজো শুরু করেন, তার 3 বছর পরেই দেখা গেল এই যে ঈশান ছেত্রী, উনাকে আর খুঁজে পাওয়া যায়নি। কোথায় গেছে? নোবডি নোজ। তো এই ইতিহাস আমাদের জানা দরকার। আমরা কিন্তু এখন আজকে পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে। আমি এখানে যখন পুজোটা দিচ্ছিলাম, আমি ওই ছেত্রীজির কথা মনে হচ্ছিল যে উনারই তৈরি যে পিতলের যে মূর্তিটা এখানে তৈরি করেছে। আজকেও এই যে মন্দির এইভাবে লিফট করে প্রযুক্তির মাধ্যমে এত 8 ফুট উপরে নিয়ে গেল, তারপরেও কিন্তু বিগ্রহের কিন্তু কোনো সমস্যা হয়নি। সেইভাবে আমাকে বলা হয়েছে কোন একটা কারোর বাড়িতে এটা পুজো কিন্তু কনস্ট্যান্ট, সেটার পুজো দেওয়া হয়েছিল। আমরা আগের সরকার দেখতাম এইসব তো পূজা পাঠে ভগবান এসব তো ওরা বিশ্বাসই করতো না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি আসার পর আমরা দেখলাম একটা গণজাগরণ হয়েছে। ভগবানের উপর বিশ্বাসের মাত্রা এখন কিন্তু অনেক বেশি হয়েছে। এখানে গণেশ পূজার এখন চলছে, এর আগে মনসা পূজা হয়েছে, আগামী দিন বিশ্বকর্মা পূজা হবে, তারপর দুর্গা পূজা হবে। তো
এই যে একটা বাতাবরণ সেটা তৈরি হয়েছে, আমরা পুজো দেই, আমরা জল দিয়ে পরিষ্কার করি, মন্দির পরিষ্কার করি, কিন্তু নিজের মনকে পরিষ্কার করি। আসলে আমাদের এখানে ঠাকুর মশাই, পুরোহিত মশাই যে মাথার মধ্যে আমাদের জল দিল, সেটা কিন্তু আমাদেরকে যে আমার যে মস্তিষ্কের মধ্যে যদি কোনো মেঘ, কালো মেঘ জমে থাকে, সেটা যাতে পরিষ্কার হয় তার জন্য কিন্তু এই জল ছিটানো। আমরা ফল ফুল দেই, অর্থাৎ ভগবানের সৃষ্টি, সেই সৃষ্টিগুলোই আমরা বেঁচে আছি ভগবানের কারণে, এবং উনাকে সেইগুলো কিন্তু আমরা দেই উনাকে, এবং তার থেকে যে ফল আমরা প্রসাদ হিসেবে আমরা গ্রহণ করি, ভগবানের থেকে যে এনার্জি, সেই চার্জ আমরা পাই, সেই এনার্জি আমরা যখন সেটা গ্রহণ করি, আমাদের মধ্যে সেই চার্জ, আমাদের যে বেঁচে থাকার আরো রসদ, আমাদের শক্তি, সেটা কিন্তু সৃষ্টি হয়। এগুলো আমাদের সনাতনী ধর্মে এগুলো উল্লেখ করা আছে, এবং সনাতনের অর্থই হচ্ছে, অনেকে কিন্তু আমরা সনাতন ধর্ম আমরা বলি, কিন্তু সনাতন ধর্মের অর্থ হচ্ছে যার সৃষ্টি কেউ বলতে পারবেন না। এবং এই সনাতন ধর্ম আছে বলি আজকে এই ভারতবর্ষের যারা মুঘলরা শাসন করেছে, এরপর ইংরেজরা শাসন করেছে, কিন্তু ভারতবর্ষের যে সভ্যতা সেটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আজকে ইজিপ্টের কথা বলি আমরা, বা গ্রিকের সভ্যতার কথা আমরা সবসময় প্রাচীন, আস্তে আস্তে কিন্তু এদের খালি মিউজিয়ামে এখন দেখা যায়, ওদের কিন্তু সভ্যতা ধ্বংসের পথে। কিন্তু ভারতবর্ষের যে সভ্যতা, সেটা কিন্তু এত বিদেশ থেকে এত বেশি এখানে আমাদের উপর শাসন করার পরও ভারতের সভ্যতা কিন্তু যায়নি। এটাকে বলে সনাতন সভ্যতা এবং সনাতন ধর্ম। আমরা এখানে পুজো অর্চনা করি ঠিকই, কিন্তু এই পুজো অর্চনার মাধ্যমে আমরা কিন্তু আমাদের নিজেদেরকে আমরা চিনি, আমাদের নিজেদের মধ্যে অফুরন্ত শক্তি আছে, আমরা কিন্তু সেটা আমরা জানি না। আমরা সবসময় একটা ডিপেন্ডেন্ট থাকার একটা ইচ্ছে থাকে, ডিপেন্ডেন্স, আমি আমার ভিতরে সবকিছু আছে। তো যখন আমরা এই ধরনের ভগবানের আরাধনা করি, নিজেকে আমরা চিনতে পারি, এবং কাজের চাপে বিভিন্ন যে সামাজিক কারণে আমরা কিন্তু নিজেদেরকে আমরা ভুলি, কিন্তু আমাদের মধ্যে অনেক কিছু করার যে ইচ্ছা সেটা আছে। মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে যেভাবে রাম মন্দির স্থাপন করেছেন, আপনারা সবাই জানেন যে রাম মন্দির নিয়ে কত লোক নিহত হয়েছে, কত লোক মারা গেছেন, শহীদ হয়েছেন। আর সেই জায়গায় যখন রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হলো, সারা ভারতবর্ষের মধ্যে একটা রামময় একটা অবস্থা হয়েছে। এবং রাম মন্দিরের রামের যে কথাগুলো, আজকে অনেকে বলবে আমরা তো রাম দেখিনি, তো সেই রকম এই ছেত্রীজিকে তো আমরা দেখিনি, কোথায় ছেত্রী? তো যারা রাম দেখেছেন, যারা রামায়ণ লিখেছেন, যারা মহাভারত লিখেছেন, তারা নিশ্চয়ই দেখেছেন। তো তারা দেখেছেন বা লিখেছেন, সেগুলো তো বিশ্বাস করতে হবে। কিন্তু যারা আজকে আমরা দেখছি যে যারা নাস্তিকের চিন্তাধারায় থাকে, তাদের মধ্যে এই বিশ্বাস আসবে না। এবং বিশ্বাস যদি না থাকে, তাহলে কোনোদিন, অর্থাৎ যে আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, সেটাকে যদি আমরা বিশ্বাস না করি, তাহলে ওই রাস্তা দিয়ে যখন যাব, এই মন্দির মাটির নিচেই যাবে। যে একটা আয়োজন এখানে করা হয়েছে, আপনারা উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই এলাকার নাগরিকদের জন্য আমার মনে একটা গৌরবময় দিন। আমরা এর আগে দেখতাম যে জীবন এইভাবে চললেই হবে, কিছু করার যে তাগিদ বা কিছু না করার যে একটা যে অবস্থা, আমাদের সরকার আসার আগে কিন্তু এই জিনিসটা ছিল, আগেও ছিল। এখানে এই মন্দির মাটির নিচে প্রায় চলে গেছিল, ডেবে গিয়েছিল, কাত হয়ে গিয়েছিল, আমাদের মেয়র সাহেব অলরেডি বলেছেন। কিন্তু কারোরও হেলদোল ছিল না, তখনও কর্পোরেশন ছিল, তখনও মিউনিসিপাল কমিশন ছিল এখানে।
কিন্তু তারা কখনো এই বিষয়ে নজরেই দেননি, কে করবে কিভাবে করবে। যখন এই বিষয়টা সেদিন আমি যখন মহানামব্রতেতে যে ওখানকার যে আয়োজন ছিল রক্তদান শিবির, তো আমাকে যখন এখানে যারা এলাকাবাসীরা আছেন তারা যখন বললেন যে এটাকে কিছু একটা করতে হবে, তখন এই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা ডিসিশন নিলাম, প্রায় 7 থেকে 8 ফুট উপরে আমরা এটাকে উঠিয়েছি এবং বেসটাও কিন্তু স্ট্রং হয়ে গেছে। এবং কিরকম একটা জায়গা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দরভাবে একটা মন্দির এই এলাকায় হলো, আমাদের জন্য একটা আমি বলবো যে একটা বাড়তি পাওনা হয়ে গেছে। এটা মহারাজা কৃষ্ণকিশোর মানিক্যের আমলে বাইরের থেকে যে প্রভুপদ শ্রী বিপিন বিহারী প্রভু গোস্বামী ত্রিপুরাতে এসেছিলেন, তো ওনার যে সন্তান মহারাজা কৃষ্ণকিশোরের যে যুবরাজ ঈশান চন্দ্র তৎকালীন সময়ে খুব অসুস্থ ছিলেন, এবং এই যে বিপিন বিহারী প্রভু গোস্বামী ওনার কিন্তু বিশাল একটা ওনার মধ্যে যে কাউকে শুশ্রূষা করা সেই বিষয়গুলো ওনার মধ্যে ছিল। এবং যে আমাদের যুবরাজ ঈশান চন্দ্র অত্যন্ত অসুস্থ ছিলেন সেই সময়, সেই জায়গায় ওনাকে ভালো করেন। এবং পরবর্তী সময়ে যখন ঈশান চন্দ্র রাজা মহারাজা হন, তখন যে 1849 সালে উনাকে গুরু রূপে উনি বরণ করেন। আমাদের ইতিহাস কিন্তু এইসব জানি না, আমি আপনারা সবাই জানেন কিনা আমি তো জানতাম না। এবং উনি গুরু রূপে উনাকে সম্মান দেওয়ার পরেও যে উনাকে যে ভালো করেছেন তার জন্য উনাকে উনার যে রাজসভায় প্রধানমন্ত্রী হিসেবে উনাকে দায়িত্ব দেওয়া হয়। এবং গুরুর সম্মানার্থে মহারাজার যে ঈশানচন্দ্র রাজার ওনাকে সম্মান দেওয়ার জন্য, দেখুন ইতিহাস কিন্তু আমরা ভুলে যাই, তখন এই যে জায়গা আজকে মন্দির হিসাবে আপনারা সেটাকে দেখছেন, তো এই গুরুর যে বংশধর তাদের জন্য এটা একটা শ্মশান ঘাট হিসেবে সেটাকে ওনাদেরকে দান করা হয়। এবং ওনাদের যে ফ্যামিলি, তাদের কেউ মারা গেলে তাদের এখানে সৎকার করার ব্যবস্থা ছিল। আমরা তো এই দিক দিয়ে আসি যাই, এসব ইতিহাস কিন্তু কিছুই জানি না। এবং পরবর্তী সময়ে যখন এখান থেকে শ্মশান ঘাট, কারণ লোকালয়ও বেড়েছে, তখন তো এই অবস্থা ছিল না, এখান থেকে সেটাকে বটতলায় স্থানান্তরিত করা হয়। এবং অনেকদিন ধরে এটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় ছিল। জৈনক ঈশান ছেত্রী নামে এক ভদ্রলোক, উনাকে স্বপ্ন দেখান ভগবান, কথিত আছে, কতটুকু সত্যি মিথ্যা আমরা জানি না, কিন্তু তাই হয়। আমাদের ইতিহাস এইরকমই গৌরবময় ইতিহাস। ভারতবর্ষের সনাতনী যারা চিন্তাধারায় আমরা আছি, আমরা কিন্তু সেটাকে বিশ্বাস করি। আজকে যেটা মনে হচ্ছে যে এটা আমরা করেছি, হাজার হাজার বছর পড়বে বা এটা কি করে সম্ভব হয়েছিল, আমাদের ভুলে যাবে মানুষ। কিন্তু এখন ইতিহাস এমন ভাবে লেখা যায় যে এটাকে মুছে যাওয়ার কিন্তু সুবিধা নেই, বইয়ের পাতা নষ্ট হয়ে যায়। আগে পাহাড়ে লেখা হতো যখন প্রস্তর যুগে, তারপরে সেই যখন কাগজ শুরু হলো, কাগজের মধ্যে লেখা শুরু হলো, অনেকগুলো পরে সেটা সম্ভব হয়েছে। এখন তো যখন চিপসের মধ্যে লেখা হয়েছে, এগুলো অক্ষয় হয়ে থাকবে, সেখান থেকে আগামী দিনের যারা প্রজন্ম তারা কিন্তু এই বিষয়গুলো জানবে। এবং পুষ্পস্তবক ওনার হাতে তুলে দিয়ে আমরা ওনাকে বরণ করে নিলাম। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমরা একটি একেবারেই সুন্দর একটা পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশে
একবার জায়গা হই দাও না, এরপরে আবার জায়গা করলে প্রধান অতিথি হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আবার ক্যামেরা উঠেছে। আমরা সবাই আজ একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে গেলাম। উৎকৃষ্ট বিধিপূর্বকং সর্বদা বিজয়ন্তে ভৈরব বিমোষিতাম। হাতে তুলে দিয়ে আমরা একে একে আমাদের অতিথি আবার ক্যামেরা উঠেছে। প্রচলন, প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের নম কর্পূর কুন্দ ধরায় দরিদ্র দুঃখ বিনাশায়। ঐতিহ্যবাহী বিদিশা, সেই দিশাপুরী এবং পুষ্পস্তবক ওনার হাতে তুলে দিয়ে আমরা ওনাকে বরণ করে নিলাম। আজ এখন ভালো নির্বাচন করছি ত্রিপুরা রাজ্যে বড় চটলি মন্ত্র দাঁড়াও কেন? ক্ষয় নিবারণ নম কর্পূর কুন্দ ধরায় দরিদ্র দুঃখ বিনাশায় সুখ সন্তাধিত সর্ব ঐশ্বর্য ভৈরব সহিত শ্রীমন দক্ষিণাকালীকে দেব্যই পুষ্পমাল্য নিবেদয়ামি। আপনার কল্যাণে আমরা এই মন্দিরটাকে সংস্কার করার কথা ভেবেছি। আধুনিক আমাদের যারা কর্পোরেশনের যারা আধিকারিকরা আছেন আধুনিক মেকানিজম ব্যবহার করে প্রায় 17 লক্ষ টাকা উপর ব্যয় করে মন্দিরটাকে পুনঃস্থাপন মানে পুনঃ জায়গায় আবার তৈরি করা হয়েছে। কোনো রকম ভাঙচুর না করে তার ঐতিহ্য, তার আবেগ, তার যে পরম্পরা তাকে রক্ষা করে কিন্তু আমরা মন্দিরটা সাজিয়ে দিয়েছি এবং তুলে দিয়েছি সংস্কার, যেটা আজকে আনুষ্ঠানিক উদ্বোধন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে
মাননীয় মুখ্যমন্ত্রী করতে পেরেছেন এবং আপনাদের পুজো অর্চনা করার জন্য এই সুযোগটা উনি করে দিয়েছেন। আমাদের পৌর নিগম, আমরা আমাদের কর্মচারী বন্ধুরা বা সবাই কাজ করে। তো আমি সার্বিক বলবো যে আমি আলোচনা দিকে মুখ্যমন্ত্রী আর একটা প্রোগ্রাম আছে, উনি আলোচনা রাখবেন। আমি সেন্ট্রাল জোনের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই, ওনারও বিশেষ একটা উদ্যোগ ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ আগ্রহ বা নির্দেশ বলবো, এবং এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের একটা চাহিদা বা প্রত্যাশা বা পুজো করার যে ইচ্ছা, এখানে সেই প্যারাসুন্দরী মায়ের পুনঃস্থাপন করে মূর্তিটা পাশের বাড়ি থেকে এনে এখান থেকে আজকের থেকে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে পুজো অর্চনা করা শুরু হয়েছে। আমি শুধু অনুরোধ করব এই এলাকার যারা বসবাস করেন, বিশেষ করে যেহেতু একটা ধর্মীয় স্থান, দেখার একটা ঐতিহ্যের জায়গা, রাজন্য আমলের জায়গা, এটা ইতিহাস অনেকেই জানেন, তো এটাকে সুরক্ষা করা বা পবিত্রতা রক্ষা করা, সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব কিন্তু এই এলাকার যারা বসবাস করেন তাদের উপরে আমরা দিচ্ছি। সরকার কাজ করে অনেক সম্পদ সৃষ্টি করে, সম্পদ রক্ষার দায়িত্ব কিন্তু জনগণের থাকে, কারণ এই টাকা আপনাদেরই, জনগণের টাকা, এবং আপনাদের ভাবাবেগ, আপনাদের সমস্ত ঐতিহ্যকে সামনে রেখে কিন্তু আমরা এই সংস্কারের কাজ করেছি। পুনরায় মন্দিরটিকে মার পুজোর জন্য আমরা উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করেছি। শুধু আপনারা একটু তার পবিত্রতা, তার মন্দিরের যে সৌন্দর্য রক্ষা করার দিকে চেষ্টা করবেন। আগরতলা পৌর নিগম, আমাদের সরকার সার্বিকভাবে সারা রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করার চেষ্টা করছে। আমাদের সরকার আসার পরে এই রাজ্যের মানুষ যার যার ধর্ম, যার যার কর্ম নিজের মতো করে করা সুযোগ পাচ্ছে। আমাদের গণেশ পূজার দেখবেন সারা রাজ্যে একটা বিশাল প্রভাব, প্রতি জায়গায় পুজো হচ্ছে। মানুষের বক্তব্য আগে তো কোনোদিন দেখিনি, 2018 আগে পরিবেশ ছিল না, ইচ্ছা ছিল মানুষের, কিন্তু মানুষ করতে পারতেন না, তার ধর্ম করার সুযোগ ছিল না, অধিকার ছিল না। আজকে আমাদের সরকার আসার পর, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সেই সুযোগ আপনাদের কাছে এসছে। কাজে পূজা অর্চনা, মাঙ্গলিক যেটা আমাদের প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দরকার, সেটা করা যাচ্ছে। নমস্কার, জয় হিন্দ। এই মন্দির বিষয়ে এই এলাকা যারা বিশেষ করে বসবাস করেন, আগরতলা শহর এবং এই এলাকা বিশেষ করে যারা এই মন্দিরের সঙ্গে রাজন্য আমল থেকে যারা যুক্ত ছিলেন, পরবর্তী সময়ের এই মন্দিরের আবেগ, মন্দিরের ঐতিহ্য এবং রাজন্য কাহিনীর মাধ্যমে যারা মন্দিরকে চেনেন, তাদের কাছে আজকে কিন্তু একটা খুব শুভ দিন। আমি বলবো তাদের বহুদিনের ইচ্ছা, প্রত্যাশা বা চাহিদা এটা আজকে পূরণ হয়েছে। আমার মনে আছে আজকে থেকে কিছুদিন আগে, বছর আগে শ্রী মহানমা আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ব্লাড ডোনেশন বা বস্ত্রদান অনুষ্ঠানে এসেছিলেন, আমাদের রত্নাদিদি ছিলেন, এই এলাকার মহিলারও অনুষ্ঠানে ছিলেন। তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনারা আবেদন রেখেছিলেন মন্দিরটাকে সংস্কার করা, কারণ মন্দিরটার সংস্কারের অভাবে ভগ্নাদশায় ছিল, এটা অনেকটাই মাটির নিচে প্রায় ডেবে গেছিল। কারণ এখানে দিন দিন আমাদের রাজ্যের সঙ্গে শহরে যে উন্নয়নে বন্যা চলছে, তাতে রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা অনেকটা উন্নত হচ্ছে, রাস্তা অনেক উন্নত হয়েছে, কিন্তু মন্দিরটা অনেকটা ডেবে গিয়েছিল, বাঁকা হয়ে গিয়েছিল। তখন এখানে যারা মহিলারা পুজো করতেন, তারা মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই তারা আবেদন রেখেছিলেন। তাদের আবেগকে সম্মান জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পৌর নিগমকে নির্দেশ দিয়েছিলেন যে এরা যাতে দ্রুত সংস্কার করে যথাযথ যেভাবে মন্দিরটা ছিল সেভাবে যাতে তৈরি করে দেওয়া হয়। ওনার কথা অনুযায়ী আমরা আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান উনি খুব দায়িত্ব নিয়ে এবং আমাদের অফিসে আমরা এটা আলোচনা করে কিভাবে এটাকে কোনো জায়গায়, আগের জায়গায় তোলা যায়। তো আমাদের আগরতলায় আগে এরকম আপনারা অনেক মন্দির, অনেক ধর্মস্থান দেখেছেন, যেগুলির দিকে অনেকেরই দায়িত্ব বা কর্তব্য বা পরিলক্ষণ ছিল না, তারা কাজ করতেন না। কিন্তু আমাদের সরকার আসার পর সার্বিক উন্নয়নের সঙ্গে মানুষের ভাবাবেগকে গুরুত্ব দেওয়া, তাদেরকে মর্যাদা দেওয়া এবং তার ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সরকার নিয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার যে পরিচালনা করছেন। বিজয়ন্তে বৈরব সহিত শ্রীমন দক্ষিণাকালীকে দেবঘড়ি নমো নমামি। আজকের যে পাড়া সুন্দরী কালী মন্দিরটি আমরা আগেও দেখেছি এবং আমি মনে করি এখানে মানুষ এখন কিন্তু একটা পবিত্র জায়গা হয়ে গেল। মহানামব্রত মন্দির, এখানে আরেকটা মন্দির মানে শহর বলা যায় এখন আগরতলা শহরে, বিশেষ করে এই বনমালীপুর থেকে আরম্ভ করে লক্ষ্মীনারায়ণবাড়ি রোড থেকে সব জায়গায় এখন এখানেও কিন্তু সেইভাবে হচ্ছে। মানুষ আসলে মানে আমাদের ভারতবর্ষের
মধ্যে আমি দেখেছি ত্রিপুরার মানুষ কিন্তু সাংঘাতিকভাবে ঈশ্বর ভক্তিপ্রাণ মানুষ। আমার মনে আছে আমি যখন লখনৌতে পোস্ট গ্রাজুয়েশন করছিলাম, সেখানে মাঝে মাঝে সেখানে রামকৃষ্ণ মিশনের একটা মঠ ছিল, যেটা বেলুর মঠের পরে সেখানে এত সুন্দর একটা মঠ। সেখানে আমি যখন গেছি, সেখানে মহারাজের সাথে আমার কথা হলো। বললো আপনি কোথা থেকে এসছেন? আমি বললাম ত্রিপুরার থেকে। বলে আরে ত্রিপুরার মানুষ, আমি তো ত্রিপুরাতে ছিলাম। ওখানকার মানুষ তো সাংঘাতিক, মানে ভগবানকে এত ভক্তি ভরে ওনারা স্মরণ করেন। তো এইরকম একটা সিচুয়েশন বা এরকম একটা অবস্থা আমাদের ত্রিপুরাতে কিন্তু সেটা আছে। আই ফিল প্রাউড অফ দ্যাট টাইম। আমরা ভগবানকে ছাড়া কোনো অবস্থায় কিছু হবে না, অর্থাৎ নিজেকে জানার যে বিষয় সেগুলো আমাদের আগামী দিন আমাদের করতে হবে, এবং যে আমাদের প্রতিটা মানুষের আমাদের যে আধ্যাত্মিক চেতনা সেটাকে সমৃদ্ধ করতে হবে, নিজের মনকে বিকশিত করতে হবে। নিজের মস্তিষ্কের মধ্যে যখনই এখন পলিউটেড চিন্তাধারার যুগ এখন চলে এসেছে, নানাভাবে বিভিন্ন কথার মাধ্যমে, কিন্তু নিজেকে ঠিক রাখা, যে আমি কেন করব না, এতদিন ধরে যে যা করেছে আমি কেন নতুন ভাবে চিন্তা ভাবনা করবো না, কেন আমি নতুন ভাবে আমাদের মিউনিসিপ্যালিটিকে সাজাবো না, কেন না আমাদের নতুন ভাবে আমাদের রাজ্যকে সাজাবো না, কেন আমাদের ভারতবর্ষকে আমরা সাজাবো না। মাননীয় প্রধানমন্ত্রীজি বিকশিত ভারতের উনি ডাক দিয়েছেন 2047-এ। তা আমরাও অলরেডি বিকশিত ত্রিপুরার যে রোড ম্যাপ 2047, তার জন্য আমরাও কিন্তু সেটার ঘোষণা করেছি। আজকে অর্থনীতি যদি স্ট্রং না হয়, এর মধ্যে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমেরিকার থেকে নানাভাবে শুল্ক এখন লাগাচ্ছে, তো আমাদেরও তো চিন্তা বিষয় যে আমরা কিভাবে চলবো। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে সেখানে অন্যান্য রাষ্ট্রের সাথে বর্তমান যে অবস্থা তার নিরিখে চিন্তা ভাবনা করে উনার এই দেশকে বাঁচানোর তাগিদে শক্তিশালী করার জন্য, অর্থনৈতিক বুনিয়াদকে আরো শক্তিশালী করার জন্য 11 স্থান থেকে সেটাকে 5ম স্থানে নিয়ে এসছে, এখন 4র্থ স্থানে আছে। কারণ সেই অর্থনীতি যদি আমাদের শক্তিশালী হয়, তাহলে আমাদের আমরা দেশকে অখণ্ডতা যদি আমাদের রক্ষা করতে হয়, সেইভাবে আমাদের কিন্তু আমাদের শক্তিশালী হতে হবে। তো সেইভাবে আমাদের রাজ্য আমরা চেষ্টা করছি। আজকে আমরা দেখলাম যে ত্রিপুরাতে যদি যে আমাদের ডাটা আছে, সেই ডাটার মধ্যে আমরা দেখছি যে পার ক্যাপিটা ইনকাম নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা ত্রিপুরা কিন্তু এখন সেকেন্ড হাইয়েস্ট আমরা ত্রিপুরাতে। আজকে আমরা যদি দেখি এখানে জিএসডিপি, স্টেটের যে জিডিপি আছে, সেখানেও আমরা নর্থ ইস্টের জোনের মধ্যে আসামের পরে আমাদের স্থান। তাহলে সেইভাবে কিন্তু আমরা কাজ করছি এখানে প্রতিদিন। আমাদের জনপ্রতিনিধিরা, সেটা কর্পোরেটরই হোক বা এমএলএরাই হোক, ত্রিস্তরীয় পঞ্চায়েতেই হোক, সব জায়গায় মানুষ প্রচুর পরিমাণে আমাদের যারা যে যে জায়গায় আসীন আছেন তারা কিন্তু পরিশ্রম করছেন। এবং ত্রিপুরা, কালকেও আমি একটা জায়গায় গেছি, সেখানে আমরা বলেছি গ্রামীণ অর্থনীতি এত বেটার হয়েছে। আমাদের যারা মায়েরা বোনেরা, সেখানে দেখা গেছে লাখপতি দিদি, মাননীয় প্রধানমন্ত্রীজির যে ওনার যে ড্রিম, সেখানে আমরা ত্রিপুরাতে অলরেডি 95% লাখপতি দিদি হয়েছে। এবং লাখপতি দিদির সংখ্যা কত? 1,00,000, প্রায় 8,000 হয়ে গেছে ত্রিপুরাতে এখন। তো সেইভাবে আমরা সব জায়গায় সবকা সাথ সবকা বিকাশ যে নারা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেইভাবে আমরা কাজ করছি। এখানে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই শিল্পী শুভঙ্কর ঘোষ। কবে হয়েছিল? কিন্তু কিবার না 27 তারিখ। ওই আছে আমি তো আর গেছি না, ওই আমার দুনু পড়ছে। হ্যাঁ, তারপরে তারা ডাক্তার মাস্টার আসলো, তারা নিয়ে ভর্তি করেছে।
পড়ানোর পর বলে অনেকক্ষণ রয়েছে কিন্তু ডাক্তারে বলে ডাক্তারে নিয়ে যান মানে এগুলো যেদিন মারা গেছে সেদিন না তার আগের দিন যেদিন ভর্তি করেছে মানে যেদিন ভর্তি করেছে সেদিনই মারা গেছে হ্যাঁ এই দিনই মারা গেছে সঙ্গে সঙ্গে এটা ডাক্তার ইয়েছে না তারা ফোন কথা যখন তো ডাক্তার মারতে পারে না তো হুশ হয়েছে না এমনিতেই এই নাতিনকে অসুস্থ ছিল না কই না সকালবেলা স্কুলে গেছে রামকৃষ্ণ স্কুলে আমার তো আবার 10টায় খুঁজে গেছে সকাল আমার তো 10টায় খুঁজে গেছে বল বাইরে আসলে 10টায় দিয়ে গেছে তেন গিয়ে ডাক্তার ভর্তি করেছে ভর্তি করে বাড়ির মধ্যে ফোন করছে এই হসপিটালে নিচ্ছে ধরুন কয়টা নাগাতে 11টা আর এতে মারা গেছে কয়টায় মারা গেছে আড়াইটা 3টা বাজে তখন আমি খাইতাম বসি মতে তখন খাইতাম বসে 2:30টার সময় খবর আছে নেট নাই দেওয়া দিকিটা গিয়ে দেখলাম কিটা একটা ডাক্তারও নাই ওই নাচে বইয়া বইয়া মোবাইল টিভি এইটা বলে তারা তো দায়িত্ব না রুগী দেওয়া না তার দায়িত্ব না হ্যাঁ আমিও তো বাম বন করে আছি অনেক বছর করে আছি আমি অনেক বছর পেয়েছি আমি তো পুরা নই আমরা এই আমলে এরকম আসলো আমি এদিকে করতাম আমরা যে আমলটা আসলো আমরা তো এরকম পাইছি না আমরা তো আইন না নিজে হাসপাতাল দিয়া নিজে আইন না আরো এই রুগীর আরো দিচ্ছি লাগাই আমরা নিজে আপনার টেবিলে রুগীরা লাগাইছি তুই দেখো আগের মতন নাই অনেক এরপরে যে তারা মারা যাওয়ার পর বডি যে ফেরত দিচ্ছে এটা কি কোনো এমনি বডিটা তারা দেলাইছে ওই কিতানা ইয়াটিয়া কইরা তারা একটা ইয়াটিয়া করে লাইছে আমরা তো মানুষ গেছে দাও কিন্তু ওই মায়া মরছে একটু ইয়ে হইতো না হয়েছে ইয়ে হয়েছে তারা পোস্টমর্টম করছেন ইটারে তারা সাইডা দিছে মতে এটা দেওয়া লাগতো এমনি পুলিশের কাছে বোনাইছে কি তা এটা দম লাগে এটা হলো উপর মনে থেকে পড়েছে দম যেত এই দুবার দিছে না এরপর দিন পুষ করে দিয়ে অস্বীকার করে ওই হেডরে বিল দিয়া গেছে একদিন আমরা তোমার জবাব দিবা তুমি রক্ত নিছে ওরা কইছে তোলে তার ডাক দিল কি তাই আইন না রক্ত দিল কি তা করতেছে কো আমরা রক্তের রিপোর্ট আইনা রক্তের রিপোর্ট আনলে তো আমরা রোগীর চিকিৎসা রক্তের রিপোর্ট দিব 3টার সময় তোলে তো এই সমস্ত চিকিৎসা করলে তো না এখন তো আমরা এর আগে রোগীটা দেখবে তোলে তো এর আগে তো রোগীটা তারা দেখছে না ডাক্তারে দেখছে না রোগীটা মারা গেছে আমি ওই লাস্ট মারা গেছে বলে সিনে দিছে বলে তুই তারা ডাক্তার দৌড়াদৌড়ি করে আয়া করছে আচ্ছা স্যার তোরা কো গেছে গা ভাবিয়া সরকার গেছে গা কইছে ভাবিয়া সরকার গেছে গা পরে গেছে ভর্তি করেছে বলতে আমার আগে ভুলে গেছে আমার কই আমি দৌড়ে গেছি গেছে বলতে যুক্ত দেবই না তারা তো যুক্ত না একজনের পরে একজন একটা কইছে আমার কইতেছে ওষুধ লেখছে একটা ওই ওষুধ একটা লেখছে আর রক্তের রিপোর্টটা 7 নম্বর আমার কইছে আমি দিয়েছি রক্তের রিপোর্টটা দিয়ে আমি রক্তের দিচ্ছে তারা বাইকিরা তারা স্কুলের স্টুডেন্ট আছে না কথা না ওই শিখতে পারে স্কুল স্টুডেন্ট না তারা ব্যাক করে দিছে আমি দেখতেছি বিদ্যা স্কুল সাদা একটা ইয়ে তারা এই বিদ্যা স্কুলের ইয়ে আছে আমার দিছে বলতে আমার একটা ওষুধ লিখে দিছে বলতে আমি আগে ওষুধটা আগে রক্ত দিয়েছি 7 নম্বর দিয়েছি পরীক্ষাটা ইয়ে করে দিয়েছি কি তাহলে কইছে 2 থেকে আমি একটা সময় গেছিলাম বাকি তো তাহলে কইছে 2 থেকে 2.5 ঘন্টা পড়াই তো একটা হলে 3টা বা 3:30 ঠিক আছে না আর 2 থেকে 2.5 ঘন্টা পড়লে এবং ওষুধ আনছি ওষুধ না দিয়া তারা দিয়ে ওষুধ ফাইল লাগছে গ্যাসে ফাইল নাকি আমি তো বুঝতাম দিয়ে লাগছে ফাইল না দিয়েছি দিয়ে বলদা এরপর আমি ওষুধটা দিয়েছি সেটা আমি কয়েছি এই রক্তের রিপোর্টটা পাবে এর মাধ্যমে দিয়েছি বুঝি তো 3টা 3:30 সময় এই রক্তের ফাইলটা লয়ে আর রক্তের রিপোর্টটা লয়ে যাও এবার কইছে তারা দেখবো কি তার রক্তটা দেখি কি এবার কিন্তু এবার দেখবো এবারে আমি ভাইতে বলছি ভাইতে আমি সামনে করে একটু শুকছি বলতে ওই আমার ফোন করছে আমার স্ত্রী কি ফোন করছে মানে বলছে
তো বাতি মারা গেছে, তো আমি এরপরে আবার ধরে গেছি কিন্তু আমার এর আগে নাস আছে ইঞ্জেকশন দিছে কইছে মায়ের ছিল কোনো ফটো নেই এরপরে ইঞ্জেকশন দিছে আমি কইছে কোনো ও তারা প্রবলেম দুটো নাই মই লই আসলো বাবা মা আসলো তুমি আসলো কইছে কোনো দুটো আসলো আর হে পরে গেছে ভাই পরে গেছে কইছে কোনো প্রবলেম নাই মেয়ে তাহলে আমার রোগী আমি দেখেছি বালা আমি দেখেছি তো সবটু খুলছে আমি পুরো দেখেছি আমি নিজে আসলো আমি দেখেছি সবগুলা ওরা আচ্ছা ডাক্তার মানে তো ঘুমাই দিছে 11টার সময় একটা শরীর সুস্থ অসুস্থ ঘুমাই দিছে দেখছি এই জায়গা 2টার সময় আয়া যাচ্ছে তাহলে আর একটা লোক আমার রোগী মারা গেছে এর আগে যদি আমার রোগীটারে ডাক্তার আমি দেখি ডাক্তার ভিতরে আসলো তাই তো আসলো বাইরে নিস্তাত আসলো ডাক্তার সবার দেখি তো রুস বাবাই বকি এর আগে যদি আমার রোগীটারে জিবি রেফার করতে হাবাই না রেফার করতে বাইরে গেছে ইমার্জেন্সি গেছে যদি ইমার্জেন্সি যদি করতে বাইরে নিতাম হেরা রেফার করে দিত তারা কইতো বলা এরা চিকিৎসা বুঝুনি তারা যদি কইতো আমরা চিকিৎসা নাই তাহলে আমরা নিতাম ডাক্তার আইছে এখানেও চিকিৎসা আছে, দেখে নাই আর কি ভালো রুলস ভাবে এমন স্কুলে মেয়েটা তো না ভরে রইছে এটা নাই মানে আগে ইমার্জেন্সি এটা নাই রুলস ভাবে আয়া দেখতে এটা দেখছ না বুঝছ না রুলস ভাবে আয়া দেখছ কি দেখছ না রিপোর্ট নিয়ে গেছে বলে এমন জায়গায় পরে এটা আগে করছে না দেখছ না না তো ঠিকই, তা তো ঠিকই। তাইলে আমার একটা রিকোয়েস্ট কোনো ডাক্তার যাতে কোনো সরকারি হাসপাতাল মোবাইল নিয়ে না প্রবেশ করতে পারে, এটাই আমার দাবি। ঠিক আছে, আর যারা যারা আছে স্টাফ নার্স রুগী লয়ে গেলে হেল্প করতে হইব। কেরে বাড়ির লোকের কোনো শক্তি দেয় না, হের সেন্স দেয় না যে রুগীটারে দুইটা সিটে উড়াইব। তাইলে তারা কি লিখে বয়ে রইছে হেল্প না করলে? আমি শুধু এর দূরই চাই। এই বটতলা নদীর পারে শ্মশান সংলগ্ন পাড়াতে গত পরশুদিন এখানে রামকৃষ্ণ একটা স্কুলের একটা ছাত্রী, এই বাড়িরই নবম শ্রেণীর ছাত্রী, এই বাড়িরই মেয়ে হঠাৎ অসুস্থ হয়েছিল স্কুলে, তারপর আইজিএম হসপিটালে ভর্তি করায়। এখানে মা, দাদু, আরও প্রতিবেশী যারা তখন এই মেয়েটাকে নিয়ে হাসপাতালে যান তার চিকিৎসার জন্য, শুশ্রূষার জন্য, তাদের সকলের অভিযোগ হলো হাসপাতালে দীর্ঘক্ষণ ধরে এই মেয়ের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা গ্রহণই করেননি তখনকার কর্তব্যরত চিকিৎসকরা, যে কারণে এই অবহেলার কারণে অকালে এই যে ফুটফুটে মেয়েটার জীবন দিক নেমে গেছে। তো এগুলো সরাসরি তাদের কাছে জানতে ঘটনাটা কেন এরকম হলো আমরা আজকে এসেছি। এবং এখানে এই মেয়েটার মাও অভিযোগ করছিলেন, মা তো ছিল সাথে, যে বলছে যে না ডাক্তার মহোদয়রা মোবাইল নিয়ে ব্যস্ত, একটা ইমার্জেন্সি রোগী সেন্সলেস হয়ে যাচ্ছে, দাঁড়াতে পারছে না, কিন্তু তাকে একটু দেখভাল করবে, কিছু ওষুধপত্র দেবে, এরকম কোনো যত্ন আত্মিক কিছুই করেনি। অর্থাৎ সম্পূর্ণভাবে তাদের অবহেলার কারণে একটা বাচ্চা মেয়ের জীবন নিভে গেল। এবং মার আরতি যে এরকম যাতে আর কখনো না হয়, ডিউটিরত ডাক্তাররা যাতেভাবে তাদের ডিউটির সময়তে অবহেলা না করেন, অযথা মোবাইলে কথা বলে বা অন্য কিছু করে সময় নষ্ট না করে এইভাবে রোগীদের জীবন শেষ না করেন, এই কথাগুলো বলেছেন। তো আমরা বলেছি ওনাদেরকে, ঠিক আছে আমরা এই দপ্তরের উচ্চ আধিকারিকের কাছে আমরা জানাবো এবং এই বিষয়ে কেন এরকম ঘটনা ঘটলো, কারণ এই 14-15 বছরের মেয়ে তো হঠাৎ এরকম অসুস্থ হতেই পারে, এতে এইভাবে 2-3 ঘন্টার মধ্যে মারা যাওয়ার কথা না, কিন্তু এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এটার জন্য পুনরাবৃত্তি না হয়। রুগীরা মরলে আর পরে তো দিবেন টাইম হলে তো ঢুকতেন দিবেন। হ্যাঁ, এটা একটা কথা। বাত লয়ে গেছে না, আমরা ওনার বাচ্চার মার কথা আমরা জানাবো সরকারের কাছে। তইলে কিছুদিন আগে আমার নাতিনের লগে ভর্তি আরেকটা আসলো, এই একটা বাচ্চা মায়া দিয়ে রাখছে রুগীটার লগে। বাচ্চা মায়া পারে না আমার আগে তুলতো, ওই পয়রা গেছে গা, ওই মায়াটা আমার কিছু লাগতো না, আমার কিছু লাগতো না। আমি শুধু একটু ডাক্তার যাতে মোবাইল নিয়ে হাসপাতাল না থাকে
কোনো ডাক্তার যাতে না তাই আর মোবাইলে আমার মায়েরা তোরা মোবাইলে ব্যস্ত মোবাইলে না দেখতো আমার মায়েরা দেখতো আমার মায়েরা যে সুস্থ হইতো তোরা না বললে আমার মায়েরা রেফার করে দিতি আমি আইএলএস লিয়ে দিলে মিলে আমি ভিক্ষা করে আমার মায়ের সুস্থ হলো মিলে আমার মায়ের সব নর্মাল আসলো তাইলে কে লিগা মরছে তোরা কে লিগা বইছে মোবাইল টিপতে আমি এত ইমার্জেন্সি রোগীরা লয়ে গেছি এতলা স্টাফ না আছে একটা ধরছে না আমার রোগীরা বলে তারা কি পারবো নি দুজন মহিলা রোগীরা আলগে দিত তাইলে কে লিগা সরকার কে লিগা তারা রেটিয়া দেয় কে লিগা রাখছে হ্যাঁ কে লিগা রাখছে দিয়ে দেয়া হ্যাঁ সাধারণ মানুষ নিয়ে বই দিত কোন তাইলে তারা হেল্প করবো মানুষের কে মানুষের মানুষ মরে জায়গা মানুষ ধরে না গেল এটা তো ইমার্জেন্সি আছে তাইলে কি লিগা হাসপাতাল কে লিগা ইমার্জেন্সি দেখবো পরে এটা তারা রে পয়সা দিয়ে বইছে না কিটা কত পয়সা দিলে মোবাইল টিপতো মোবাইল টিপ পাঠিয়ে আনি তো কাজারা বাজারে রোগী মরে যেতে জায়গা আমার এত বড় মায়েরা মরে গেছে আমার অনেক মায়েরা এনে দিতে পারবো নি আমার মায়েরা এনে দিতে পারবো আমার অনেকতে কিচ্ছু লাগতো না আমি কিচ্ছু চাই না আমি শুধু চাই কোনো হাসপাতাল যাতে কোনো নার্স কোনো ডাক্তারে মোবাইল লিয়ে না যা মোবাইল লিয়ে হাসপাতাল জিবি ঢুকতে পারতো না স্পষ্ট কথা মোবাইলের কারণে আমার মানুষ মরতেছে আমার মেয়েরাও মরছে তারা কদর করছে না তারা যদি আমার মেয়েরা কদর করতে দিলে আমার মেয়েরা যে বেঁচে আমি এত কষ্ট করে পালছি কি বলবো বলার আর কিছু নেই যে ওয়ার্ড অফ ব্যাড মাউথ যাকে বলে মানে একটা লিমিট থাকে ইলেকশন আসবে ইলেকশন যাবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি 2018 করে আমাদের ত্রিপুরা রাজ্যে যখন আমাদের সরকার আসলো আশীর্বাদ এবং 2014-তে যখন উনি প্রধানমন্ত্রী রূপে উনি আসন গ্রহণ করলেন তারপরে পুরো আমাদের যে পলিটিক্যাল যে বাতাবরণ সেটা কমপ্লিটলি কিন্তু চেঞ্জ করে দিয়েছে সেই জায়গায় আমরা দেখেছি এর আগেও আমরা দেখতাম যে একটা চাইওয়ালার ছেলে এরকম একটা গরিব ফ্যামিলির থেকে প্রধানমন্ত্রী হয়েছে সেটা কিন্তু এই যারা বিরোধী দলের কংগ্রেস এবং এই আরজেডি তারা কিন্তু এদের সহ্য হচ্ছিল হজম হচ্ছিল তো সেই জায়গায় আগেও বারবার নানা রকম কথা বলতো কিন্তু এইবার ওনার মাকে নিয়ে ওনার স্বর্গবাসী মাকে নিয়ে যে কথায় যেভাবে কথা বললো সেটা আমার মনে হয় শুধু মানে বিহারের মানুষ না সারা ভারতবর্ষের মানুষ কেউ এটাকে কোনো অবস্থায় সহ্য করবে এবং আমরা তো নাই এবং অত্যন্ত অশোভনীয় যে শব্দ ব্যবহার করেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন এটা কোনো কালচার হলো এবং বিহারে আমি নিজেও ছিলাম বিহারে আমি দেখেছি ওখানকার একটা সংস্কৃতি আছে এবং বিহারে তো কোনো অবস্থায় সেটাকে মানবে না এটা কী ধরনের কথা ওনার পূজনীয় ওনার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বর্গবাসী মাকে নিয়ে ওনাকে যেভাবে কথা বলেছে সেটা কোনো অবস্থায় মানা যায় না আমি এর জন্য আমি বলবো এর জন্য দায়ী এর কংগ্রেসের যিনি নেতা আমাদের রাহুল গান্ধী এবং আরজেডির যে নেতা এবং ওনারা দুজনের যেভাবে উস্কাত তাদের কার্যকর্তাদের আমি যেভাবে চলবো সেভাবেই কার্যকর্তারাও কিন্তু সেভাবে চলবে এবং তারা যেভাবে ওনাদেরকে উত্তেজিত করেছে তাদের কারণেই তাদের ভাষাটাই মানে তাদের যে মনের কথা তাদের মাধ্যমে প্রকাশ হয়েছে আমি এর তীব্র আমি এদের বিরুদ্ধে আমি কথা বলবো যে ওনারা ইমিডিয়েটলি যাতে এই কথাগুলোর জন্য মানে তাদের মাপ চাইতে হবে এবং আমি বলবো যে আমরা ত্রিপুরাবাসীর তরফ থেকে এটাকে অত্যন্তভাবে নিন্দা করি
খেলাধুলা এবং ফিটনেসের ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে উৎসাহিত করব। সম্মান এবং বন্ধুত্বের অলিম্পিক মূল্যবোধকে আশ্বস্ত করার চেষ্টা করব। জয় হিন্দ। আমি শপথ নিচ্ছি আমি নিজেকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আবেগগতভাবে ভারসাম্যপূর্ণ করব। একটা বড় হাততালি সবাই মিলে একবার। In the year 1969 রাশিয়াতে আন্তর্জাতিক স্তরে প্রথম পুরস্কার পেয়েছিলেন এবং বন্ধুদের না বলতে পারবে কোথায় বা কবে? স্যার এটা ঠিক মনে নেই, কিন্তু স্যার এখানেই আছে। ও তার মানে তখন আমরা গেলে আমাদের নামও বলতে। চলো, ভেরি গুড। কি নাম তোমার? ঝর্ণা দেবনাথ। ঝর্ণা, একটা বড় হাততালি। তুমি পাচ্ছ একটা পুরস্কার। মঞ্চে চলে এসো। আরেকবার আমাদের সব মিনারদের জন্য এই একটি হাত তুলে দেখি। তুমি বলো কি নাম তোমার? চট করে মাইক্রোফোন কোথায়? অনেক ধন্যবাদ সবাইকে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে গেস্ট অফ অনার হিসেবে রয়েছেন মাননীয় ভারতবর্ষের তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় সহ 3 দিনের যে কর্মসূচি আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ত্রিপুরা শুভম করোতি কল্যাণম আরোগ্যম ধনসম্পদা শত্রু আমরা উদযাপন করার অনুরোধ রাখছি। আপনারা জানেন যারা সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছেন, পরিকাঠামো গঠন করতে পারি আমাদের এই রাজ্যে জাতীয় স্তরীয় খেলা যাতে এখানে অনুষ্ঠিত করতে পারি এবং ভবিষ্যতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চ্যাম্পিয়নশিপ যারা করবেন তাদেরকে আমরা পুরস্কৃত করব। আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক ট্র্যাক, ফিল্ড ট্র্যাক ইত্যাদি তৈরি করা হয়েছে। আমাদের সুইমিং পুল অলরেডি বাধাঘাটে আছে। এছাড়াও আমরা আগামীতে 8টি সিনথেটিক টার্ফের ব্যবস্থা করা হয়েছে ফুটবলের। এছাড়া হকি সিনথেটিক মাঠ। আমরা সবাই জানি যে আমার পূর্ববর্তী বক্তা দীপা কর্মকার এখানে উল্লেখ করে গেছেন যে আমরা কেন এই দিনটিকে বেছে নিয়েছি এবং ধ্যানচাঁদজির প্রতিকৃতিতে আমরা মাল্যদান করেই আমাদের এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। দেখুন, আমাদের যে মূল লক্ষ্য, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারতবর্ষের কথা বলা হয়েছে। বিকশিত সংকল্প যাত্রায়
আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার যে খেলাধুলার মানকেও আরো উজ্জ্বলতর করে ভারতবর্ষের নামকে উজ্জ্বল করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের খেলাধুলার মানকে উন্নয়ন করাই হোক, পরিকাঠামো উন্নয়ন করাই হোক, সমস্ত ক্ষেত্রে অগ্রাধিকারের ভূমিকা নিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেই সংকল্প যাত্রায় যে এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণের ক্ষেত্রে যে আমাদের এই স্পোর্টসের একটা ভূমিকা, বিরাট বড় ভূমিকা রয়েছে, তাকে গুরুত্ব দিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই জায়গাতে কাজ করছে। আমরা আজকে গর্বের সঙ্গে বলতে পারি সমস্ত ইভেন্টে আমরা অলিম্পিক গেম হোক, প্যারা অলিম্পিক হোক এবং বিভিন্ন যে কম্পিটিশনগুলি আছে সেখানে আমাদের যারা খেলোয়াড়রা তারা কৃতিত্বের সঙ্গে আমাদের ভারতের মানকে উজ্জ্বল করার একটা প্রয়াস করছে। এবং খেলো ইন্ডিয়া, বিশেষ করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বের সরকার এই খেলো ইন্ডিয়ার উপর আমাদের প্লেয়ারের গুণগত মানকে উজ্জ্বল করা এবং তাকে একটা জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার জন্য এই খেলো ইন্ডিয়ার উনি প্রজেক্ট চালু করেছিলেন, আমার এখনো মনে আছে। এবং আমাদের এই রাজ্যেও এই খেলাধুলার মানকে আরো উজ্জ্বলতর করার জন্য পরিকাঠামো উন্নয়ন, প্লেয়ারদের সুরক্ষা এবং প্লেয়ারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট তাদেরকে উৎসাহিত করার জন্য অক্লান্ত প্রয়াস করছেন। তার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত রয়েছেন, তার জন্য আমি ওনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব সরকার, আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তো কাজেই স্পোর্টসের প্রতি ওনারও একটা দুর্বলতা রয়েছে। পরিকাঠামো উন্নয়ন, শুধু পরিকাঠামো উন্নয়ন নয়, খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন প্রতিযোগিতা, তাদের মধ্যে উৎসাহ বর্ধন করার জন্য আমাদের সরকার সেই প্রচেষ্টা করছে। আমি যেহেতু পার্লামেন্টে রয়েছি, আমরা জানি যে আমাদের এই যারা প্লেয়াররা রয়েছে তাদের স্বাধীনতা এবং তারা যাতে আরো বেশি করে সুযোগ নিতে পারে, তার জন্য গত মনসুন সেশনে পার্লামেন্টে যে স্পোর্টস অ্যামেন্ডমেন্ট বিল 2025 সেখানে রাখা হয়েছে এবং আরো একটা স্পোর্টস রিলেটেড আরেকটা বিল সেখানে রাখা হয়েছে, অ্যান্টি ডোপিং বিল সেখানে রাখা হয়েছে। মাননীয় যিনি আমাদের সর্বভারতীয়, যিনি আমাদের ক্রীড়ামন্ত্রী মনসুখ ভাই মান্ডাভিয়াজি সেই বিলগুলি নিয়ে সেদিন পার্লামেন্টে চর্চা করছিলেন এবং চর্চা করার সময় যে বিগত দিনগুলিতে এই খেলাকেও একটা খেলার যে প্লেয়ার তাদেরকেও প্রহসনের মাধ্যমে তাদের কিভাবে দাবিয়ে রাখা যায় তার একটা প্রয়াস সেখানে ছিল। এখন নতুন করে আমাদের এই বিল কার্যকর করার ফলে আমাদের স্পোর্টস বোর্ড সেখানে গঠন করা হবে। এতদিন কি ছিল, ফেডারেশনগুলি ছিল এবং ফেডারেশনের কোনো সমস্যা যদি নিরসন বা প্লেয়ারদের যদি কোনো অভাব অভিযোগ থাকতো, এই ফেডারেশন সেখানে নিষ্পত্তি করতে পারতো না। তার জন্য তাদেরকে কোর্টে মামলা সেগুলি জড়িয়ে থাকতে হতো। এবং আপনারা জানেন যে এই বিচার ব্যবস্থা একটা দীর্ঘমেয়াদী ব্যবস্থা, আর সেখানে প্লেয়াররা ধরুন আজকে এটা মানে মামলা নথিভুক্ত হলো, তার বিচার আস্তে আস্তে অনেক দিন সময় চলে যায়, আর তার যে অপরচুনিটি, তার এই প্লেয়ারের যে সুযোগ সুবিধাগুলি সেগুলি থেকে বঞ্চিত হতো। এই বিলের আওতায় যখন আমাদের বোর্ড গঠন করা হবে, আর এই বোর্ডের মাধ্যমেই সমস্ত মামলার নিষ্পত্তি করার প্রয়াস সেখানে করা হবে এবং এই বোর্ড গঠিত যখন করা হবে তখন
সেখানে এই ফেডারেশনগুলিতে যারা রয়েছেন ফেডারেশনগুলি থেকেও সেখানে প্রতিনিধি 2 জন করে প্রতিনিধি সেখানে নেওয়া হবে এবং এই বিলে উল্লেখ করা আছে যে মহিলাদের প্রায়োরিটি মহিলাদের প্রায়োরিটি দিয়ে সেই বোর্ডগুলি গঠন করা হবে এন্টি ডোপিং এজেন্সি যারা প্লেয়াররা যারা মানে এই এন্টি ডোপিং এজেন্সিগুলি ছিল কিন্তু তাদের সেই নির্ধারণ করার ক্ষমতা ছিল না মানে তাদেরকে স্বায়ত্ত শাসনের ক্ষমতা দেওয়া হয়নি এই বিলের অন্তর্গত হলে যে এই অ্যান্টি ডোপিং এজেন্সিগুলি ইনভেস্টিগেশন করে তৎক্ষণাৎ যাতে রায় দিতে পারে তার ব্যবস্থা করা হয়েছে সেই জায়গায় দীর্ঘদিন ধরে আমাদের অ্যান্টি ডোপিং যদি কোনো কেস বা মামলা হতো যারা প্লেয়ারদের বিরুদ্ধে তো তাদেরকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো কিন্তু এখন এই অ্যান্টি ডোপিং এজেন্সিকে তার অধিক ক্ষমতা দেওয়ার ফলে যে বিল প্রডিউস করা হয়েছে যে বিল রাখা হয়েছে যে বিল পাস করা হয়েছে তাতে স্পোর্টসে আরো যারা প্লেয়াররা যাতে দ্রুত সেই সমস্যার সমাধানগুলি করতে পারে তার ব্যবস্থা এই অ্যান্টি ডোপিং এজেন্সিকে আরো বেশি করে ক্ষমতা সেখানে দেওয়া হয়েছে অর্থাৎ এই যে স্পোর্টস শুধু পরিকাঠামো উন্নয়ন নয় প্লেয়ারদের প্রতি সম্মান প্লেয়াররা যাতে পরিকাঠামোকে কাজে লাগিয়ে তাদের স্কিল যাতে ডেভেলপ করতে পারে তার যাতে ইভেন্ট যাতে সে সেই জায়গায় ভারতবর্ষের নামকে উজ্জ্বল করতে পারে তার জন্য প্রয়াস করা হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় আজকে দীপা কর্মকার আমাদের কাছে সোনার মেয়ে আমরা গর্ব করে বলে থাকি সারা ভারতবর্ষের মানুষ দীপা কর্মকার সম্পর্কে জানে তো সেই রকম প্রত্যেক ইভেন্টে যাতে আমাদের এই রাজ্যের খেলোয়াড়রা যাতে সেই মান গুণগত মান যাতে বৃদ্ধি করতে পারে সমস্ত ক্ষেত্রে তার জন্য আমাদের রাজ্য সরকার প্রয়াস করছে নিশ্চয়ই আমরা আগামী দিন এই ত্রিপুরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা আর এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের যারা প্লেয়ার আগামী দিনের ভবিষ্যৎ যারা আমাদের ভারতবর্ষকে পরিচালনা করবে রিপ্রেজেন্ট করবে আমাদের ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করবে তো তাদের গুণগত মান এবং তাদের যে সুযোগ সুবিধা সেগুলি যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে তারা এই ত্রিপুরার মানকে আরো উজ্জ্বলতর করতে পারবে তো আমি আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না আমি সকলকে আবারও এই স্পোর্টস ডে উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সকলের অংশীদারিত্ব প্রয়োজন এবং সকলে আমরা এই সরকারের সহযোগিতা করে এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করব এই আহ্বানটুকু রেখে আমার আলোচনা শেষ করছি নমস্কার জয় হিন্দ প্রথম ভারতীয় জিমন্যাস্ট যিনি পদক জয় করেছেন আমাদের সবার প্রিয় দীপা কর্মকার 2014 তৈরি করেছি সেখানে মধুসূদন সাহা যুব আবাস তৈরি হয়েছে অনুরাব রায় আমরা পানিসাগর অ্যাথলেটিক ট্র্যাক বানিয়েছি এই কথাগুলো বলার অর্থ হলো এই সরকারের যে আবেগ এই সরকারের যে ভালোবাসা এই সরকারের যে সম্মান এটা খেলোয়াড়দের প্রতি এটা তার প্রমাণ করে এবং খেলোয়াড়দের প্রতি সম্মান এটা প্রমাণ করে আজকের এই ক্রীড়া দিবসে আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যারা ছাত্ররা এখানে আজ উপস্থিত হয়েছে তাদের কাছে আবারও আমি অনুরোধ করব মন থেকে খেলাটাকে নিতে হবে আরো কঠোর পরিশ্রম করতে হবে এই যে সুনামধন্য খেলোয়াড় যারা আমাদের সামনে বসে আছেন মন্টু দেবনাথ বা বিশ্বেশ্বর নন্দী বা কল্পনা দেবনাথ আমরা ছোট রাজ্য হলেও আমাদের রাজ্যে কিন্তু সফলতা অনেকখানি আমাদের রাজ্যে এরকম ছোট্ট রাজ্যে ভাবুন যারা এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে আজ মন্টু দেবনাথ আমাদের যিনি এখানে সামনে বসে আছেন যিনি অর্জুন পুরস্কার পেয়েছেন দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন বিশ্বেশ্বর নন্দী আমাদের দীপা কর্মকার পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন কল্পনা দেবনাথ পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন বা আমাদের সোমদেব পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন আমরা চাই তোমরা যারা আজ এই হলে আছো তোমরাও তাদের জায়গায় যাও তোমরাও তাদের মতো এই ধরনের সম্মান অর্জন করো তোমাদেরকেও আমরা অলিম্পিকে দেখতে চাই তোমাদেরকেও আমরা এই ধরনের বড় টুর্নামেন্টে দেখতে চাই তার জন্য সরকার তোমাদের সঙ্গে থাকবে তোমাদেরকে সাপোর্ট করবে ফাইন্যান্সিয়ালি বিভিন্ন ভাবে আমাদের সরকারের এতটুকু সাপোর্ট
আমরা আজকের দিনে আমরা কোচ নিচ্ছি বা পিআই যখনই নিচ্ছি, আমাদের এই সরকার কতটুকু খেলোয়াড়দেরকে সাপোর্ট করে, এটা প্রথমবার হবে। আমরা যখন পিআই এর জন্য অ্যাডভার্টাইজমেন্ট করছি, এটা আমরা এর আগেও একবার অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, ইন্টারভিউ হয়েছে, আমরা সেটা ক্যান্সেল করেছি, পরবর্তীতে সেটাকে সংশোধন করে আমরা আবার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি যে আমাদের মাঠে যারা খেলা করে, খেলার সঙ্গে যারা যুক্ত, তারা যেন সেই জবে অ্যাপ্লাই করতে পারে। তার জন্য তারা মাধ্যমিক পাস হলো, যদি সে রাজ্যভিত্তিক কোনো খেলাধুলায় কোনো মেডেল জয়ী হয়ে থাকে বা ন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করে, তারা যেন ইন্টারভিউতে বসতে পারে, তার ব্যবস্থা আমরা করেছি। এই কাজটাতে বোঝা যায় যে এই সরকার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী কতটুকু খেলোয়াড়দের প্রতি তার ওনার ভালোবাসা, খেলোয়াড়দের প্রতি কতটুকু সম্মান, যে আমরা চাই মাঠে যারা সময় দিচ্ছে তারা আসুক। আমার সঙ্গে কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হচ্ছিল, আমি বলছিলাম যে আমাদের রাজ্যের অনেক খেলোয়াড়রা যারা বহিরাজ্যে, আপনারা জানেন প্রতিষ্ঠা সামন্ত বা অস্মিতা বা আমাদের আরো অনেক ছেলেমেয়েরা বহিরাজ্যে গিয়ে বিভিন্ন সরকারি সার্ভিসে, পুলিশে তারা চাকরি করছে, রেলওয়েতে চাকরি করছে, সেখানে গিয়ে তারা খেলাধুলা করছে এবং তাদের সেই প্রফেশনে থেকে কিছু অর্থ আয় করছে। আমি বললাম যে আমাদের রাজ্য কেন করতে পারবে না? তিনি বললেন তুমি দেখো, সেটাও আমরা করতে পারবো। আমাদের রাজ্য, আমাদের পুলিশে বা অন্যান্য জায়গায় তাদেরকে আমরা কাজে যোগ দিয়ে তাদেরকে আর্থিক সাপোর্ট করা, তারা যেন আরো ভালো খেলাধুলায় যেতে পারে, তিনি রাজি হয়েছেন। তো এই যে কাজ করার একটা ইচ্ছা, এই যে কাজের, এই যে সরকার খেলার প্রতি যে এই ভালোবাসা, এতেই প্রমাণ করে যে আমরা বিকশিত ভারত শুধু বলা নয়, ইয়ং ইন্ডিয়া বলা নয়, যুব ভারতের কথা বলা নয়, তাদেরকে সম্মান করা, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প এটা। যাই হোক, আবারও আজকের এই জাতীয় ক্রীড়া দিবসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সবগুলো মিলিয়ে অনেকগুলো পুরস্কার পেয়েছে। ওকে দেওয়া হচ্ছে 50,000 টাকার চেক। পরিণীতা রায়, পরিণীতা চলে এসো। ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের কৃত্তিকা দত্ত, কৃত্তিকার জন্য আমাদের সবার শুভেচ্ছা এবং 1 লক্ষ টাকা। এরপর মঞ্চে আহ্বান জানাই শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ধৃতি দেবনাথ। ধৃতি, মঞ্চে চলে এসো। শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমাদের বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে, সেখানেও বিভিন্ন অনুষ্ঠানে মধ্য দিয়ে অনেকগুলো খেলা অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত থাকবেন, সেখানেও আমরা অনুষ্ঠান করব। আজকের এই অনুষ্ঠানে মাননীয় বক্তা যিনি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, রাজীব ভট্টাচার্য মহোদয়, রাজ্যসভার সাংসদ, তিনি আলোচনা রেখেছেন। কালকেও তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং সাইকেল র্যালি যেটা হবে আমাদের, সেখানেও তিনি উপস্থিত থাকবেন। এতো আমরা ওনাকে সাধুবাদ জানাই, উনি আমাদেরকে এই সহযোগিতা এবং আমাদের সঙ্গে থাকার জন্য। মঞ্চে উপস্থিত আছেন প্রদীপ কুমার চক্রবর্তী আইএস, আমাদের দপ্তরের সচিব, ওনার বক্তব্য আপনারা শুনেছেন। মঞ্চে উপস্থিত আছেন পদ্মশ্রী ডাক্তার দীপা কর্মকার মহোদয়া, এবং সামনে আমার রয়েছেন যারা মন্টু দেবনাথ সহ অন্যান্য ক্রীড়াপ্রেমীরা রয়েছেন, এবং আমাদের এই খেল সংগঠনে যারা রয়েছেন, সুকান্ত ঘোষ মহোদয় রয়েছেন। আমরা আমাদের রাজ্যের ক্রীড়া পরিকাঠামো যেভাবে উন্নয়ন করছি, এবং ক্রীড়া পরিকাঠামোর সাথে সাথে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে, অর্থাৎ আমাদের যারা খেলোয়াড়রা রয়েছে, তাদেরকে তাদের সুরক্ষা এবং তাদেরকে কোচিং করানো এবং তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করাও কিন্তু আমরা সেভাবে করে যাচ্ছি। আমরা আমাদের রাজ্যে অসংখ্য অগণিত ক্রীড়া পরিকাঠামো ইতিমধ্যে আমরা এই 5-6 বছরে আমরা যেগুলো তৈরি করেছি। বিগত বছরগুলি যদি দেখেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ, আমাদের মাননীয় রাজীব ভট্টাচার্য বলেছেন তিনি একজন স্পোর্টসম্যান, এবং তিনি স্পোর্টসম্যান হওয়ার কারণে আমরা যে বিষয়গুলো সহযোগিতা পেয়েছি। আমাদের রাজ্যে আমাদের মাননীয় সচিব বলেছেন যে আমরা অনেকগুলো সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করেছি। আমরা আমাদের দপ্তর এবং আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর সহ আমরা 13খানা ফুটবল মাঠ ইতিমধ্যে সিনথেটিক ট্র্যাপ আমরা রেডি করেছি, যার মধ্যে প্রায় 11খানা মাঠ কমপ্লিট উদ্বোধন হয়েছে আমাদের রাজ্যে। এমন নয় শুধু আগরতলা শহর, একদম সাবরুম থেকে আপনারা ধর্মনগর অবধি বিভিন্ন আনাচে কানাচে আমরা এরকম 13খানা সিনথেটিক ফুটবল ট্র্যাপ আমরা তৈরি করেছি, এবং সেগুলোতে আজ খেলাধুলা করছে আমাদের গ্রামের ছেলেরা। 1খানা সিনথেটিক হকি মাঠ আপনারা বাধারঘাটে দেখেছেন হয়েছে, 2খানা সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক তৈরি হয়েছে, পানিসাগরে আন্তর্জাতিক মানের একটা সুইমিং পুল তৈরি করা হয়েছে, ধর্মনগরে তেলিয়ামুড়ায় ইনডোর হল কমপ্লিট হয়েছে, এছাড়াও কৈলাসহর উদয়পুর ইনডোর হলের কাজ চলছে। আমবাসাতে একটি যুব আবাস তৈরি হয়েছে, উদয়পুর এবং কৈলাসহরে যুব আবাসের কাজ শুরু হয়েছে। আমাদের
এছাড়াও আমাদের রাজ্যে জাতীয় স্তরে টেনিস কোর্ট, ভলিবল কোর্ট, বাস্কেট কোর্ট, ব্যাডমিন্টন খেলার হল, এছাড়াও 20খানা ন্যাচারাল ঘাসের মাঠ আমরা ইতিমধ্যে তৈরি করছি আমাদের রাজ্যে, যেগুলো অনেকগুলো মাঠ ইতিমধ্যে কমপ্লিট। আপনারা ফটিকরায় জানেন একটা পপুলার মাঠ, বড় বড় ফুটবল টুর্নামেন্ট হয়, টিলাবাজার খুব ফেমাস ফুটবল খেলা হয় সেখানে, সেই মাঠ আমরা করছি। শ্রীরামপুর করছি আমরা, ডলুগাঁও মাঠ করছি, জুলাইবাড়ি মাঠ করছি, শান্তিবাজার মাঠ করছি, এরকম অনেকগুলো 20খানা প্রায় ন্যাচারাল ঘাসের মাঠ মিনি গ্যালারিসহ সেগুলো আমরা কাজ হাত দিয়েছি এবং সেগুলো প্রায় আমরা কমপ্লিটের পথে অনেকগুলো মাঠ। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা পরিকাঠামো বা আর্থিক কারণে যেন তারা পিছিয়ে না যায়। আমাদের প্রায়োরিটি হচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়া এবং খেলোয়াড়দেরকে কোচিং করানো এবং তাদেরকে আর্থিক সাপোর্ট করা। আমি আগেও বলেছি, আপনারা জানলে খুশি হবেন, এখানে এটা প্রথমবার আমাদের রাজ্যে খেলোয়াড়দেরকে আমরা ইন্স্যুরেন্স বীমা করে দিয়েছি। আমাদের ছেলেমেয়েরা বাইরে যারা যায় তারা কোনো কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেলে অনেকগুলো খেলা রয়েছে, জুডো, জিমন্যাস্টিক, এই ধরনের যে খেলাগুলো, ক্যারাটে, এই ধরনের খেলাতে অনেক তাদের চোট লাগার সম্ভাবনা থাকে। তো সেই সমস্ত ক্ষেত্রে তাদেরকে যেন মাঠ থেকে সরে না যেতে হয় আর্থিক কারণে, তাদেরকে আমরা বীমার ব্যবস্থা করেছি। বিগত 7 বছরে আমাদের রাজ্যের কিন্তু অ্যাচিভমেন্টও যথেষ্ট। এখানে যারা পুরনো খেলোয়াড়রা আছেন তারাও জানেন এবং আমাদের মঞ্চে যারা রয়েছেন তাদেরকে আমি বলতে চাই যে এই 7 বছর আমাদের রাজ্যের জন্য অনেকগুলো মেডেল, জাতীয় স্কুল ক্লাব প্রতিযোগিতায় বা খেলো ইন্ডিয়ায় জনজাতি খেলা বা 68 ন্যাশনাল যে গেম হয়েছে, এই জাতীয় স্তরের বিভিন্ন খেলায় আমরা ইতিমধ্যে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ মিলে প্রায় 168 জন খেলোয়াড় যারা পদক জিতেছে এই হলে তারা উপস্থিত আছে। 168 জন, এটা কিন্তু চারটিখানি কথা নয়, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আর এই এতগুলো মেডেল জিতেছে, যার মধ্যে 2024-25-এ আজকে যারা এখানে সম্বোধিত হবে, যারা আজকে এখান থেকে অর্থরাশি সম্মান পাবে, এরকম বয়স 16 জন এবং গার্লস 23 জন। আমি ধন্যবাদ জানাবো মঞ্চে যিনি আলোকিত করে বসে আছেন দীপা কর্মকার, তিনিও যেমন একজন মেয়ে, এরকমই এবারও আমরা যাদেরকে পুরস্কৃত করব সেখানে কিন্তু আমাদের 23 জন মহিলা মেয়েরা রয়েছে, যেখানে 16 জন মাত্র ছেলে। এটা আমাদেরকে গর্বান্বিত করে যে আমাদের ভারতের রাষ্ট্রপতি মহিলা, বিত্তমন্ত্রী মহিলা, এইরকম নয়, আমাদের রাজ্যে খেলাধুলায় তো মহিলাদের আর সম্মান, মহিলারা এত এগিয়ে, আমরা ছেলেরা যারা আছি আমাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ। আমরা যারা খেলাধুলায় আছি আমাদেরকে আর একটু ভালো করতে হবে, আমরা ছেলেরা যারা আছি আমাদের যারা এখানে খেলাধুলায় যারা সম্মান পাবে, এছাড়াও আমরা তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট করছি। কারণ আমাদের যারা খেলোয়াড়রা, এই নতুন খেলোয়াড়, তাদেরকে আমি বলবো আজকের এই দিনে, বিশেষ দিনে, যে আমাদের জন্য কিন্তু বড় চ্যালেঞ্জ। আমাদের সামনে যারা আছে তারা কিন্তু অনেক প্রতিভা, অনেক সুনাম অর্জন করেছে আমাদের দেশে। আমাদের সামনে যেমন আমরা যাদেরকে দেখি, আপনারা প্রথম এখানে এসে যে অনুষ্ঠানে নাম শুনতে পেলাম মন্টু দেবনাথের কথা, দিলীপ সিং, মন্টু দেবনাথ, কল্পনা দেবনাথ, বিশ্বেশ্বর নন্দী, এরকম অনেক খেলোয়াড়, শ্রীমতী লক্ষ্মিতা রিয়াং, এছাড়াও আমাদের শ্রী বাহাদুর ছেত্রী, এরকম অনেক খেলোয়াড়রা, মধুসূদন সাহা, এই ধরনের অনেক খেলোয়াড়রা যারা আমাদের রাজ্যকে, অরুণাভ রায়, যারা বিভিন্ন জাতীয় স্তরে কোচিং করিয়েছেন এবং জাতীয় স্তরে বিভিন্ন খেলার তারা নেতৃত্ব দিয়েছেন। তো এই সমস্ত খেলোয়াড়দের জায়গায় কিন্তু আমাদের যেতে হবে। নতুন খেলোয়াড় যারা আছে আজকের দিনে এই হলে কিন্তু অনেক নতুন খেলোয়াড় আছে যারা ভালো খেলছে। আমি আবারও বলবো, ভালো খেলছে কিন্তু আরো ভালো খেলতে হবে। যেমন অস্মিতা দে, প্রিয়াঙ্কা দাস, রশ্মিতা চাকমা, কৃতিকা দত্ত, তানিয়া দাস, উমা বেগম, তানিয়া দে, শ্রীপর্ণা দেবনাথ, আরশিয়া, আরাধ্যা, রেমিকা, আপনারা জানেন রেমিকা রিয়াং ইতিমধ্যে পানিসাগর স্কুলের ফুটবল প্লেয়ার, যাকে জাতীয় দলে অর্থাৎ ভারতের যে ফুটবল টিম, সেই টিমে সিলেকশন করেছে, তাকে কোচিং এর জন্য নেওয়া হবে। অর্থাৎ হায়দ্রাবাদে 1-2 দিনের মধ্যে যাবে, পানিসাগর স্কুল থেকে জাতীয় দলে ফুটবল, জাতীয় দলে সে খেলার সুযোগ পেয়েছে। তো এই ধরনের খেলোয়াড় আমাদের রাজ্যে রয়েছে, আমরা চাই তারা এগিয়ে যাক, তাদেরকে আমরা ফাইন্যান্সিয়ালি, এই যে আজকে যে সাপোর্টটা, এই সাপোর্টটা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে এই অর্থটাকেও বড় নয়, এই অর্থটা দিয়ে কিছু হবে না, কিন্তু আপনারা যারা ছাত্রছাত্রী যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, আপনারা রিয়েলাইজ করবেন যে হ্যাঁ, সরকার আপনার সঙ্গে আছে, সরকার আপনার পাশে আছে এবং সরকার আপনার জীবনটাকে স্পর্শ করছে। এটা বড় অ্যামাউন্ট নয়, কিন্তু আমাদের যে সাপোর্টটা, আমরা যে আপনাদের সঙ্গে আছি, এই খেলার
প্রতি যে এই সরকারের যে মানবিক দৃষ্টিভঙ্গি বা মানুষের যে এই খেলোয়াড়দেরকে সাপোর্ট করার দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু আগে ছিল না। এটা প্রথমবার হয়েছে, শুধুমাত্র বলার জন্য নয়। আজকে নতুন ভারতে এই যে যুব ভারত, ইয়ং ইন্ডিয়া বলছি, এই ইয়ং ইন্ডিয়ার প্রতিনিধি কিন্তু এখানে সামনে বসে আছে। আর এই বিকশিত ভারতের যে স্বরূপটা, এটা কিন্তু আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা শুরু করেছি। আমরা আমাদের রাজ্যের যে ক্রীড়া পরিকাঠামোগুলো তৈরি করছি, এগুলো কিন্তু কোনো না কোনো খেলোয়াড়ের নামে, এগুলো আগে ছিল না কখনো। আপনারা যারা খেলোয়াড়রা আছেন এখানে, বলিষ্ঠ খেলোয়াড়রা যারা বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন এই দেশকে, আপনারা বুকে হাত দিয়ে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, এর আগে একজন মুখ্যমন্ত্রী, একজন ক্রীড়ামন্ত্রী কোনোদিন বলেছে আমাদের খেলোয়াড়দেরকে সম্মান দেওয়ার জন্য? আমরা এখানে ফুটবল ময়দান বানিয়েছি বাদারঘাটে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের রাজ্যের খেলোয়াড় প্রতুল ভট্টাচার্য, একজন ফুটবল খেলোয়াড় যিনি প্রাণ দিয়েছেন উমাকান্তের মাঠে ফুটবল খেলতে গিয়ে, বলছেন ওনার নামে সেটা উৎসর্গিত করা হোক। কত বছর? 50 বছর পর। 50 বছর আগে তিনি প্রাণ দিয়েছেন উমাকান্তের মাঠে, 50 বছর পর আমরা ওনাকে সম্মান দিয়েছি। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আমরা যারা সরকারের প্রতিনিধিত্ব করি, আমাদের সেটা লজ্জা হওয়া চাই যে 50 বছর সময় লেগেছে একজন খেলোয়াড় যার নিজের জীবন আহুতি দিয়েছেন ফুটবল মাঠে, তাকে সম্মান জানাতে 50টা বছর সময় লেগেছে। 50 বছর পর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে ওই প্রতুল ভট্টাচার্যের নামে মাঠ উৎসর্গিত করা হোক। আমাদের এখানে আপনারা জানেন আমরা অ্যাথলেটিক যে ট্র্যাক বানিয়েছি, অ্যাথলেটিক ট্র্যাক দেবভক্তি জমাতিয়ার নামে বানিয়েছি। এই যে খেলোয়াড়দের প্রতি সম্মান, এটা আমি বলছি না তাদেরকে বিশাল বড় কিছু দিয়েছে, কিন্তু যারা মাঠে ছিল, যারা মাঠের জন্য জীবনকে দিয়েছে, তাদের জন্য আজ মাঠ উৎসর্গিত করা হয়েছে। এরপর ত্রিপুরা স্পোর্টস স্কুলের নন্দিতা ভৌমিক। নন্দিতা চলে যে মেইনল্যান্ডের যদি না থাকে তা আমাদের কেন হবে না? তো 10,000 কোটি টাকার আমরা সেই দাবি আমরা রেখেছি। তো এই এশিয়ান ডেভেলপমেন্টের মাধ্যমে এই যে ত্রিপুরা আরবান অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেটাও আমরা বাস্তবায়নের জন্য চেষ্টা করছি। যে 12টা যে আমাদের বিভিন্ন পৌর সংস্থা আছে, যেমন খোয়াই, মোহনপুর এবং রানীর বাজার, বিশ্রামগঞ্জ, মেলাঘর, বিলোনিয়া, ধর্মনগর, কৈলাসহর, কুমারঘাট, উদয়পুর, অমরপুর এবং আমবাসায়, সেখানে যাতে জল সরবরাহের ব্যবস্থা প্রপারলি হয়, সড়ক যে রাস্তাঘাট যেখানে হয়, পয় প্রণালীর ব্যবস্থা নির্মাণ এবং অন্যান্য যেসব পরিকাঠামো তার ব্যবস্থা যেন সেখানে হয়। আমরা রাজ্যের, আপনারা সবাই জানেন, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়ে বাকি যে 19টা যে আমাদের মিউনিসিপ্যালিটি আছে এবং নগর পঞ্চায়েত আছে, সব মিলে 20টি, সেখানে GIS মাস্টার প্ল্যান আমরা কিন্তু তৈরি করেছি। আগরতলা শহরে মাস্টার প্ল্যান তৈরির কাজ প্রায় 70% শেষ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন, এই যে দুটো প্রজেক্ট আমরা নিয়েছি আপনারা সবাই জানেন, এবং 5 বছরে প্রায় 1,500 কোটি টাকা এর জন্য ধার্য করা হয়েছে এবং সেইভাবে কাজ হবে। এডিবির যে ব্যবস্থাপনায় ওনারা যে আমাদের সাহায্য করেছেন, মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, সেখানেও প্রায় 530 কোটি টাকার যে কাজ সেখানে আমরা নিয়েছি। ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি আমরা সেটাকে করেছি। এখানে আমরা দেখেছি প্রায় 51 আমাদের যে ওয়ার্ড আছে, সেখানে কয়েকটা ওয়ার্ড তো তৎকালীন সময়ে তারাও করেছিল, আমাদের পুরাতন যে সরকার ছিল, কিন্তু আমরা এসে আমরা 3টা করেছি, ওদের সময় একটা বেস্টেড কারণে তারা করেছিল। তো ওখানে কিন্তু মিউনিসিপ্যালিটির যে সুযোগ সুবিধা সেটা কিন্তু পৌঁছায় না। তো আমরা ঠিক করেছি যে এই যে ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি আমরা করেছি, তাতে করে সেই সব জায়গায় যে আমাদের যে মিউনিসিপ্যালিটির যেসব সুযোগ সুবিধা কয়েকটা যে ওয়ার্ড পায় তারা কেন পাবে না, তো তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। স্যাটেলাইট টাউনশিপ আমাদের বিধানসভায় সেটা আমরা অলরেডি ঘোষণা দিয়েছিলাম যে আগরতলাতে, ধর্মনগর এবং উদয়পুরে স্যাটেলাইট টাউনশিপ হবে। কারণ টাউন আস্তে আস্তে করে আমাদের যে সিটিগুলো আছে সেখানে কিন্তু কনজেশন অনেক বেশি বেড়ে গেছে। তো একটু সাইডে যদি আমরা সেইভাবে যদি আমরা টাউনশিপ, যেমন ওয়েস্ট বেঙ্গলে কলকাতার কথা যদি বলি,
সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু টাউনশিপ সেখানে তৈরি হচ্ছে। তো আমরা এখানেও সেইভাবে যাতে তৈরি হয় তার জন্য আমরা এটাকে বলবো আমরা উপনগরী, এবং সেখানে কিন্তু প্রকৃতপক্ষে প্রপার ওয়েতে একটা টাউন বলতে যেরকম হয় আমরা সেইভাবে তৈরির আমরা চিন্তা ভাবনা করছি। জায়গার আমরা খোঁজ করছি। আগরতলায় মোটামুটি একটা ডিসিশন হয়ে গেছে, ধর্মনগরে ওখানে আমি কথা বলেছি, সেখানেও ওরা জায়গার জন্য খোঁজ করছে। তাছাড়া আমাদের উদয়পুরেও সেই ব্যবস্থা করছে। আমরা সবার জন্য ঘর, এই যে বিষয় মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, এবং বিশেষ করে আরবান এরিয়াতে, তো সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা এর জন্য আমাদের দিল্লির থেকে কিন্তু প্রচণ্ডভাবে আমাদেরকে প্রশংসিত করেছে যে, এবং আমাদের পুরস্কারও দেওয়া হয়েছে। এর জন্য আমি যারা আমাদের ডিপার্টমেন্টে যুক্ত সমস্ত আধিকারিক থেকে শুরু করে সমস্ত কর্মচারীকে আমি ধন্যবাদ দেব। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর একটা আছে আপনার গ্রামীণ, কিন্তু শহরের কথা যেহেতু এখানে আছে, প্রায় 70,172টি গৃহ নির্মাণ অলরেডি সম্পন্ন হয়েছে। তার মধ্যে 2024-25 অর্থবর্ষে প্রায় 4,267টি গৃহের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। তো সেইভাবে কাজ চলছে এখানে। স্বচ্ছ ভারত মিশন শহরে এই আওতায় প্রায় 23,863 একটা ব্যক্তিগত শৌচাগার, এবং যেটা কমিউনিটির যে শৌচাগার সেটা প্রায় 1,295টি নির্মিত হয়েছে। আগরতলার কাটাখাল আপনারা সবাই জানেন যে কাটাখাল এবং কালাপানি এবং যে আমাদের যে অন্যান্য আগরতলা শহরের যে ছোট ছোট যে ড্রেনগুলো আছে সেইগুলো আলটিমেটলি গিয়ে পড়ে গিয়ে আপনার আখাউড়াতে। তো ওখান থেকে কালকেও ওনাদের সাথে আমার কথা হয়েছিল, ওনাদের যে ইস্টার্ন কমিশনার আমার কাছে এসেছিলেন। এখান থেকে আমাদের যে জলটা সেখান থেকে যায়, সেখানে গিয়ে ওদের মধ্যে ওরা বারবার বলছে যে খুব ওখানে স্কিন ডিজিজ হচ্ছে ওই পারে। তো এর জন্য কি করা? তো আমি আধিকারিককে ডাকলাম ওনার সামনে, ডেকে বললাম যে আমি নিজেও সেখানে 2-1বার গেছি। সেখানে আমরা যদিও এটাকে রিফাইন করে সেখানে সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে সেখানে যদি জলটা আমরা দেওয়ার, কিন্তু যে পরিমাণে সেই সিওয়েজ ট্রিটমেন্টের কয়েকটা পার্ট 1, 2, 3 ফিল্টার যাতে আরও বেটার হয় তার জন্য আমি বলেছি। এবং ওনাদের এরিয়াতেও আমরা গিয়ে ওনাদেরকেও, কারণ এখানে সিল্ট এত জমে গেছে যে জলটাই যেতে চায় না, আর ওনাদের মধ্যে একটা ক্ষোভের বিষয় আছে। তা ওনাদের সাথে আমি কথা বলেছি যে আমরা এই ব্যবস্থাটা করব এবং করাতে কোনো অসুবিধা নেই। আপনার যদি মনে করেন আপনার সদ ইচ্ছা আছে এবং প্রপারলি আমার জল আমার বাড়ির থেকে জল যাচ্ছে, আমি যদি চোখ বুঝে থাকি যে জলটা কোথায় যাবে, নোংরা ফেলবো, নোংরাটা কোথায় যাবে, দিস ইজ নট মাই জব আর দিস ইজ নট মাই কাপ অফ টি, এইরকম যদি চিন্তা ভাবনা আমাদের থাকে তাহলে কোনোদিন আমাদের শহর বা আমরা এই রাজ্যকে উন্নত মানের করতে পারবো না। তো এগুলো দেখতে হবে যে আমি যে জিনিসটা করছি আলটিমেটলি আমি সেটা আমার ঘরের ভিতরটা আমি ঠিক রাখলাম, আর বাইরে যাই হোক, এবং কমপ্লেনের সময় আবার নিজেরাই করি আমরা যে এখানে এইরকম হচ্ছে তেমুক হচ্ছে। তো এগুলো কিন্তু আমাদের সবার মানে নাগরিক হিসাবে আমাদের কর্তব্য সেই বিষয়ে আমাদের চিন্তা করা। সরকার তো করছে, কিন্তু আমাদেরও সেই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। আগরতলার যে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট গতকাল কথা হয়েছে, এখন আমি আগাম বলছি না, আমি ওনাদেরকে বলেছি, কারণ আলটিমেটলি এই জলটা এখানে কালাপানির জল হোক, কাটাখালেরই হোক বা হাওড়ার আমাদের যে জল সেটা কিন্তু গিয়ে আলটিমেটলি যখন এই আখাউড়াতে গিয়ে পড়ে সেটা কিন্তু তিতাস নদীতে গিয়ে পড়ে। তো আমি ওনাদেরকে বললাম যে আমার তো তিতাস নদী সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে, কারণ এটা যদি আমরা নরসিংগড়ের কাছে আমরা যাই, নরসিংগড় থেকে একদম কাছে এই যে তিতাস নদী। তা আমি ওনাদেরকে বললাম যে আমাদের আগরতলা শহরের জন্য আমি প্রস্তাব রেখেছি। এখন বিরোধীরা যদি শুনে বলে উনি তো বড় বড় কথা বলেন, কাজের কিছুই হয় না, তো এই তো আরেক সমস্যা, কিছু বলাও যায় না, কিন্তু ওরা চেষ্টাও করবে না, কাউকে করতেও দেবে না। কিন্তু চেষ্টা যদি থাকে, কাক চেষ্টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সার্জারি করি, আমরা জানি যে কাক চেষ্টা যদি থাকে আর ইগল আইস থাকে আর ফিঙ্গার যদি আপনার লেডিস ফিঙ্গার থাকে, সার্জারি করলে তার রেজাল্ট পাওয়া যায়। তো আমরা ওই ধরনের মানুষ। তো আমি বললাম যে এই যে আপনার তিতাস নদীর যে জলটা সেটা যদি আগরতলার যে আমাদের 51টা যে ওয়ার্ড আছে তার জন্য এই জল আপনারা সাপ্লাই করতে পারবেন কিনা, জাস্ট আমি ওনাদেরকে একটা অফার দিলাম, যদি আপনারা রাজি থাকেন। এক সময় আমরা বলি যে আনন্দ, একটু আগে এখানে যে গান করছিল মেয়েরা, যে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর।
তো এক এক সময় মনে হয় যে ইচ্ছে থাকলে সব কিছুই সুন্দর করা যায়, আর জঙ্গলও অনেক সময় মঙ্গল হয়। এই জায়গা যারা এখানে পুরাতন বাসিন্দারা আছেন আমরা সবাই জানি, এখানে আগে শিয়াল থাকতো এই জায়গাটায়, এবং শিয়ালের উৎপাতে আমরাও থাকতে পারতাম না, আমাদের বাড়ি তো পাশেই। এখানে পুরো এটাকে বলবো একটা মরা গাঙের মতো ছিল এখানে, এবং এই মরা গাঙের যারা আশপাশে বসবাস করতো অনেকে কিন্তু এনক্রোচমেন্টের একটা প্রবণতা ছিল, সেই এনক্রোচমেন্টের বিষয়ও ছিল এখানে। তো ভাবতো দেশে তো কোনো আইন কানুন নেই পরে দেখা যাবে। আমার তো যে বয়সে এখন যারা অনেকে বৃদ্ধ হয়ে গেছে তখন তো যৌবন ছিল, তো ওনারা কিন্তু মনে করতো যে নিয়ে নিলেই হবে, কিন্তু আলটিমেটলি আইনের বেড়াজালে কেউ কিন্তু বাঁচতে পারবে না। তো সেটাকে আমাদের সরকার 2018 পরে যখন এটা ডিসিশন হলো যে টুডাকে আমরা নিয়োজিত করলাম, এবং টুডার মাধ্যমে এখানে এই ধরনের 3টা যে টাওয়ার এখানে তৈরি হয়েছে 48টা ফ্ল্যাটের, যখন এই সিদ্ধান্ত হলো অনেক বাধা, অনেক ভয় ভীতি, অনেক ধরনের ঘটনা কিন্তু হয়েছে, এবং সেইগুলোর পেছনেও কিন্তু একটা মানে বেস্টের একটা ইন্টারেস্ট ছিল। কিন্তু আজকে আমরা কি দেখছি, যে সাহস করে কোনো কিছু যদি আমরা করি, আমাদের সরকার যেহেতু ট্রান্সপারেন্সির সরকার, যে কোনো বিষয়ে আমরা যখন মনে করি যে আইনের মাধ্যমে এবং সাধারণ মানুষের সুবিধার্থে আমরা করব, তো সেটা কিন্তু আলটিমেটলি এটার ফল বা সুফল আমরা কিন্তু পাই। আজকে ঐকতান যে শান্তিপাড়া এলাকার এখানে এই ধরনের যারা এসছেন, আমি যাদের দেখলাম, কিছু কিছু লোক আছে যারা এখানেরই কোনো এক সময় বাসিন্দা, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ওনারা চাবি পেয়েছেন, এবং ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আধিকারিক থেকে শুরু করে কর্মচারীরাও আজকে এখানে বুকিং করেছেন, তো তারাও কিন্তু আজকে এই ফ্ল্যাটের মালিক হয়েছেন। খুব ভালো লাগছে যে এইরকম একটা সুন্দর চিন্তা ভাবনা আমরা করতে পারি। এখানে HIG, MIG এবং LIG অর্থাৎ লোয়ার ইনকাম গ্রুপ, মিডল ইনকাম গ্রুপ, হায়ার ইনকাম গ্রুপ, তাদের জন্য এখানের এই ব্যবস্থাপনা। এবং আজকের যে এখানের যে চাবি দেওয়ার যে আজকে কার্যক্রম, বা যারা গ্রাহকরা আছেন তাদেরকে চাবি দেওয়ার যে হাতে তুলে দেওয়ার, অনেক দিন ধরে এটা আমরা ভাবছিলাম কবে হবে, শেষ পর্যন্ত সেটা হলো। আমি এর আগেও এখানে বিভিন্ন প্রোগ্রামে আমি এসেছিলাম, তো খবর নিয়েছিলাম এখানে কি অবস্থা আছে। 1-2টো ফ্ল্যাটও আমি দেখলাম, এবং আমার কাছে মনে হলো যে এইরকম আগরতলার একদম কেন্দ্রের মধ্যে এই ধরনের একটা ফ্ল্যাট যেভাবে টুডা করেছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব, টুডা কোম্পানিকে, এবং যারা এর বরাদ্দ পেয়েছেন তারাও চেষ্টা করেছেন যে তার স্ট্যান্ডার্ড মেনটেন করে, এবং যাতে করে আমাদের যে ভূমিকম্প প্রবণ এরিয়া আমরা সবাই জানি ত্রিপুরা, তো সেই জায়গায় ওই মাথায় রেখে ওনারা এই কাজটা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে উন্নয়ন ছাড়া আমাদের কোনো কথা হবে না। তো আমাদের ত্রিপুরা সরকারও সেই উন্নয়নের ধারা আমরা বজায় রেখেছি। আপনাদের শুনে খুশি হবেন যে আমাদের সরকার আজকে 7 বছর হয়ে গেল, বাকি আমি যদি আগের বছরগুলো বাদ দেই, এই জানুয়ারির থেকে এই অগাস্ট মাস পর্যন্ত বিভিন্ন প্রকল্প সারা ত্রিপুরাতে প্রায় 800 করোড়ের আমি প্রকল্পর উদ্বোধন করেছি, আর নয়তো ফাউন্ডেশন লে করেছি। দিস ইজ কল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, এবং আমাদের যিনি মার্গদর্শন করান সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি। এবং বিভিন্ন জায়গায় আমি যাই, মানুষ কিন্তু এখন যে সত্য, সুন্দর এবং বিরাজমান, এই কথাটা কিন্তু বাস্তব ক্ষেত্রেও কিন্তু সেটা হচ্ছে এখানে। এবং আমরা এখানে টুডার যে মেইন, আমরা যে টুডাকে আমরা ফর্ম করলাম, তার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে সুন্দর বিল্ডিং তারা তৈরি করে, বসবাস করার জন্য তার মানে সেই রকম ব্যবস্থা হয়, এবং মানুষ স্বপ্ন দেখে একটা ফ্ল্যাট কেন আমাদের হবে না। আগে আমরা যখন মানে ভাবতাম কি বাড়ি মানে একটা বাউন্ডারি থাকবে, বাউন্ডারির একটা একতলা বাড়ি। এখন একতলার বাড়ির তো আমি সাইড দিয়ে আর সেই বাউন্ডারির বাইরে আমি যেতে পারবো না, কিন্তু আকাশ খোলা, আকাশ যেহেতু খোলা, মানুষের যেহেতু পপুলেশনও বাড়ছে, তো আকাশের উপর তো আপনার সেখানে যাওয়ার ক্ষেত্রে তো কোনো বাধ্যবাধকতা নেই। আমরা সরকার আমরা ডিসিশন নিলাম, আগে তো 2 তলা 3 তলার পারমিশন পেতেও কষ্ট হতো, আর সেই জায়গায় এখন কিন্তু আমরা অনেক
উপরতলা অবধি আমরা পারমিশন আমরা দিয়েছি, তার জন্য যা যা দরকার ক্যাবিনেটও ডিসিশন আমরা নিয়েছি। মানুষ এখন উপরে যেতে পারে এবং তার জন্য যা নিয়ম প্রণালী তারও কিন্তু আমরা বিল্ডিং কনস্ট্রাকশনের যা যা দরকার সেগুলোও কিন্তু আমরা আমরা এই আমাদের যে ক্যাবিনেটে সেগুলো আমরা কিন্তু সেখানে আমরা সেটা করেছি সেখানে। তো মানুষের জন্য এখন সুবিধা হয়ে গেল যে আমি যদি উপরে আমি যেতে চাই তো উপরে যেতে পারে। এখানে আমাদের যে মেইন উদ্দেশ্য টুডার সেটা হচ্ছে যারা অর্থনৈতিকভাবে দুর্বল, যারা নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ আয় সম্পন্ন যারা পরিবার, তাদের জন্য যাতে পরিবেশ বান্ধব এবং মডার্নাইজ স্মার্ট একটা ফ্ল্যাট হয় এবং সাশ্রয়ী হয় সেইভাবে তাদেরকে বলা হয়েছে, সে তার উপর জোর দিয়ে তারা যেন এই কাজটা করে। আগরতলা শহরের এরকম আমি যা শুনলাম তখনই যখন এসছি যে 48 যে এখানে টোটাল যে আমাদের এখানে ফ্ল্যাট হয়েছে ইমিডিয়েটলি সেগুলো বুক হয়ে গেছে 48টা ফ্ল্যাট। কিন্তু আমাদের টুডার আরও কয়েকটা কুঞ্জবনের জায়গায় সেখানেও হচ্ছে, এখানেও অনেকগুলো ফ্ল্যাট এখনও বাকি আছে এবং সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে ফ্ল্যাটগুলো সেখানে হয়েছে। আমি আশা করি সেইগুলোও কিন্তু বুকিং হয়ে যাবে। এখন মানুষের কাছে খুব দূরত্ব কোনো ফ্যাক্টর না, যদি রাস্তাঘাট ঠিক থাকে। আমরা রাস্তা এত সুন্দর করে বানাচ্ছি যে মানুষের পক্ষে, এবং সেখানে গেলে আরও যে কোলাহল থেকে একটু দূরে থাকা যায়, তো সেইভাবে কাজ চলছে। ভগৎ সিংয়ের যে সংলগ্ন এলাকায় যে ফ্ল্যাট হচ্ছে সেখানে প্রায় 216টির মতো, এখানে তো 48টি, সেখানে প্রায় 216 ফ্ল্যাট সেখানে বানানো হয়েছে প্রায় শেষের পথে। আগামী মার্চের মধ্যে সেটা সম্পন্ন হবে এবং সেখানে প্রায় 96 করোড় সেখানে খরচ করা হয়েছে। আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আমরা সবাই জানি যে আমাদের একটা মানে ক্যাপিং দেওয়া আছে, আমরা বেশি লোন আমরা নিতে পারবো না। তার জন্য বাইরের থেকে প্রায় 3 থেকে 4 হাজার 3 বছরের জন্য আমাদের উপর ক্যাপিং দেওয়া হয়েছে। বাইরের থেকে এক্সটার্নাল এডেড কোনো প্রজেক্ট বা যাই হোক তার লোন আমরা এর বেশি নিতে পারবো না। আমরা বলেছি আমাদের বহু ডেভেলপমেন্ট সমস্যা হয়, কারণ মেইনল্যান্ড ভারতবর্ষের বহু মেইনল্যান্ড আছে সেখানে ক্যাপিং নেই। তো আমরা এখানে বলেছি যে মিনিমাম যখন আমাদের এখানে 22nd প্ল্যানারি সেশন হয় সেখানেও কিন্তু আমি এ বক্তব্য রেখেছি আমাদের যে ক্যাপিং সিস্টেমটা সেটা যেন আগরতলা যে সাইনবোর্ডটা এখানে লাগানো আছে যে আই লাভ মাই ত্রিপুরা, সত্যি এটা ভালো লাগে শুনতে এবং অনেক নিজেকে মনে হয় ফিল গুড এই অবস্থাটা আমাদের আসে। তো এটা একমাত্র আমরা সবাই মিলে কাজ করছি তার জন্যই হচ্ছে। এখানে এমবিবি কলেজের লেক সেখানে পর্যটন আমরা চাইছি, পর্যটন কেন্দ্র আরও বাড়ুক। এখানে মানুষ বাইরের থেকে ফুটফল যখন আসবে, আমাদের জিএসডিপি এখন আমাদের জিএসডিপি আসামের পরে 2nd হাইয়েস্ট জিএসডিপি, এগুলো কিন্তু মানদণ্ড, এগুলোর থেকে বোঝা যায় আমাদের স্টেট ঠিকভাবে চলছে কিনা। 4th স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, আর নর্থ ইস্টের মধ্যে আমরা 2nd হাইয়েস্ট। এত কম বাজেটের মধ্যেও আমাদের কিন্তু প্রপার যেভাবে আমরা চলছি সেইভাবে, কারণ ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি। পার ক্যাপিটা ইনকাম যদি দেখি সিকিমের পরে, সিকিমের জানেন অবস্থা, ওখানকার ক্লাইমেটের যে অবস্থা, এখানে মানুষ প্রচুর ফুটফল হয়। তো পর্যটকদের আকৃষ্ট করার জন্য যদিও আমাদের এখন 2nd হাইয়েস্ট সিকিমের পরে পার ক্যাপিটা ইনকাম, আগামী দিন ওনাদেরকে আমাদের পার হতে হবে বা ছুঁতে হবে, সেটা একমাত্র সম্ভব হবে যদি এই ধরনের যে এমবিবি লেকটিকে আমরা যেভাবে এখন সুন্দরভাবে গড়ে তুলছি এর মধ্যে এটার ইনোগ্রেশন হবে। তাছাড়া আপনারা দেখেছেন যে হাওড়া নদীর যে 99 করোড়, প্রায় 100 করোড় ধরুন, সে হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন। আমরা চাইছি এটাও হবে, এটাকে আরও এক্সটেনশন করে আরও যাতে আরও পেছনে যাওয়া যায় একদম মেইন জায়গায়, তাহলে দেখতেও সুন্দর লাগবে। ইচ্ছা আছে, আমরা দিল্লির সাথে কথা বলছি, তো সেটাও কিছুদিনের মধ্যে যে ওভারব্রিজও একটা করা হয়েছে, যারা সকালবেলা হাঁটবে বা কেউ মনোরমের জন্য দৃশ্য দেখার জন্য। তো ত্রিপুরার যে আস্তে আস্তে করে আমরা ডেভেলপমেন্টের দিকে আমরা যাচ্ছি। আমরা এরপরে যদি এটা হয় তাহলে আমরা কাঠাখালির বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব, সেই কথাগুলো আমাদের মাঝে আছে। আপনারা অনেকে বলছেন যে ত্রিপুরা ডেভেলপমেন্ট হয় না, ডেভেলপমেন্ট নেই। কোথায় ডেভেলপমেন্ট? প্রায় বিধানসভার মধ্যে বলে ডেভেলপমেন্ট, ওনাদের চোখে ডেভেলপমেন্ট দেখবেন না। ওই ফটো তুলে ওই কোথায় অজগায়ে কোনো রাস্তা খারাপ বা কোনো জায়গায় রাস্তা খারাপ নষ্ট হয়ে গেছে সেটা থেকে বলবে যে ডেভেলপ, দেখুন কি অবস্থা ত্রিপুরা। আরে সার্বিক দেখতে হবে আপনাদের, আপনাদের সময় কি ছিল আর আমাদের সময় কি হয়েছিল।
প্রায় 900 কিলোমিটারের উপরে এখন আমাদের ন্যাশনাল হাইওয়ের রাস্তা এখন তৈরি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় প্রায় 4000 থেকে 5000 কিলোমিটার হয়েছে অলরেডি। তো এগুলো চলছে এখানে হবে, আমরা জানি আমাদের এখানে মাত্র 4 মান্থস ইউ ক্যান ডু ওয়ার্ক, 4 মাসের বেশি কাজ করতে পারবেন না আপনারা। তো সেই জায়গায় আমরা ওয়েট করছি যে বৃষ্টিটা কমলে যেখানে যেখানে নষ্ট হবে, আর এটা এই ধরনেরই সিজন এখানে চলে, পুজোর ঠিক আগ মুহূর্তে কাজ শুরু হয়ে যাবে সব জায়গায়, সেগুলো আমরা করব। এবং আগামী দিন এই যে আমরা এখানে মেরে আমরা আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবর পেয়েছেন যে ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন যে রিং রোড আমাদের আগরতলা শহরের হচ্ছে, একটা লেম্বুছড়ার থেকে যাবে আপনার খয়েরপুর, এবং লেম্বুছড়ার থেকে আপনার লঙ্কামোড়া হয়ে সেটা রামনগর হয়ে সেটা যাবে আপনার এই বাইপাসের এখানে। তারপর আপনার এখানে যে আমরা প্রায় 16 তলা যে পেন্ডুলাম, আমরা জীবনেও কোনোদিন শুনিনি, আমি জানি না আপনারা শুনেছেন কেন, পেন্ডুলাম বিল্ডিং 16 তলা আমরা বানাচ্ছি। 8.5 যে আমাদের সিসমিক জোন, সেখানে গোর্খাবস্তিতে আমরা তৈরি করছি, অনেকটা উপরে উঠে গেছে, সেখানে পেন্ডুলাম মুভমেন্ট, যেখানে যদি 8.5 রিক্টার স্কেলে যদি ভাইব্রেশনও হয়, সেখানে যদি ভূমিকম্প হয়, সেটা কিন্তু এরকম নড়বে কিন্তু ভাঙবে না। এই যে টেকনোলজি, ক্যালিফোর্নিয়ার টেকনোলজি আমরা ব্যবহার করছি, ভারতবর্ষের 1 বা 2 ইফ আই এম নট রং সেই টেকনোলজি আমরা ব্যবহার করছি। আমাদের মোটর স্ট্যান্ডে যে নতুন এখানে মাল্টি লেয়ার কার পার্কিং হচ্ছে, সেখানের নতুন আরেকটা এখানে স্টার হোটেল হচ্ছে, এটা হলে কীরকম হবে। এখানে আমাদের রিং রোড হচ্ছে, আমাদের পুষ্পবন্ত প্যালেসে 5 স্টার হোটেল আমরা তুলছি। ভারতবর্ষের মধ্যে প্রথম ত্রিপুরার সাথে গভর্নমেন্টের সাথে কেউ টাটা গ্রুপের তারা আমাদের সাথে মুভ করেছে, অন্যান্য জায়গায় মহারাজাদের ফ্যামিলি ওদের সাথে আমরা করেছে, সেখানে প্রায় 100টার মতো সেখানে রুম হবে, এবং রাজকীয় স্টাইলের এক্সক্লুসিভ 4টা রুম আছে রাজকীয় স্টাইলের হবে, বাকি 96টা নর্মাল যেরকম থাকবে সেটিও মানে রয়্যাল যে রয়্যালের যে তাদের যে ফিঙ্গার যদি আপনার লেডিস ফিঙ্গার থাকে, সার্জারি করলে তার রেজাল্ট পাওয়া যায়। তো আমরা ওই ধরনের মানুষ। তো আমি বললাম যে এই যে আপনার তিতাস নদীর যে জলটা, সেটা যদি আগরতলার যে আমাদের 51টা যে ওয়ার্ড আছে তার জন্য এই জল আপনারা সাপ্লাই করতে পারবেন কিনা, জাস্ট আমি ওনাদেরকে একটা অফার দিলাম। যদি আপনারা রাজি থাকেন, বলে এইভাবে তো কেউ কোনোদিন ভাবেনি, তো আমরা তো একবার ভেবেছিলাম গোমতীর থেকে এখানে জল আনবো, কিন্তু এখানে একদম কাছে, আমি জানি না এখানে তিতাস নদীর এই পারে আপনারা খুব ভেরি নিয়ার বাই, মানে নরসিংগড়ে গেলে আপনি হেঁটে হেঁটে নৌকা ঘাট পাবেন আপনি, সেখানে ওনারা বলছেন এটা ছোট ঘাট, ছোট জায়গা, আরও বড় নদী, সেখান থেকেও যদি আপনারা প্রপোজাল আমি দিলাম, আপনি কথা বলুন, এবং যদি হয় তাহলে আমরা দিল্লিতে কথা বলবো। কারণ এইভাবে করলে আমাদের আগরতলা শহরে এই জলের জন্য যে আয়রন মিশ্রিত জল, যে মাটির নিচ থেকে জল আনা, সেটা কিন্তু আমরা বেঁচে যাব। তো আইডিয়া আছে, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে একজন প্রতিটা মানুষ উই হ্যাভ টু ড্রিম, আর স্বপ্ন না দেখলে কোনো দিন কিছু হবে না। তো এটা আমাদের স্বপ্ন, চেষ্টা করছি, যদি হয় তো আমরাও বেঁচে যাব, যে জলটা আনবো হয়তোবা তারও আমরা যেমন ওনাদেরকে জন্য আমরা করছি, আমরাও যখন জলটা আসবে তার জন্য তার পরিশ্রিত করে সেইভাবে সুয়েজ ট্রিটমেন্ট করে বারবার 3বার যদি এরকম করা যায়, তো আগরতলা শহর জলের জন্য অন্ততপক্ষে এটা একটা ইতিহাস হয়ে থাকবে। এখন বলছি, দেখা যাক কি হয় আগামী দিন। আমরা এইভাবে চেষ্টা করছি। আমাদের সরকার সবসময় চিন্তা করে ঘুম থেকে উঠেই আজকে যে নিউ ডে, প্রতিদিন আমরা ঘুম থেকে উঠে সবসময় ভগবানকে আমরা প্রণাম করে আমরা বলি টুডে ইজ এ নিউ ডে, এই নতুন দিনে নতুন কিছু করার যে আমাদের সেই আপনারা ব্লেস করুন, ভগবানের যে প্রার্থনা করি নতুন কিছু করা যায় কিনা। তো সেইভাবে আমরা কাজ করছি। এখানে হেলথের বিষয়ে হোক, আমাদের এখানে যে রাস্তাঘাট, ন্যাশনাল হাইওয়ে হোক, রেলওয়ে হোক, এবং ইন্টারনেটেই হোক, এবং সমস্ত জায়গার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে ভাব এবং ওনার যে চিন্তা ভাবনা, সেইভাবে আমরা কাজ করছি। এখানে একটু আগে আরেকটা উদ্ঘাটন আমরা করে আসলাম, নতুন একটা মন্দির মাটির নিচে চলে গেছিল, সেটা মাটির নিচে, সেই মন্দিরকে আমরা নিউ টেকনোলজি ইউজ করে, এর আগেও তো অনেক সরকার ছিল, অনেক মিউনিসিপ্যাল ছিল এখানে, মিউনিসিপ্যালিটি কেউ কিছু ভাবেনি, মানে দেখে চলে যেত। আমরা এটা ডিসিশন নিলাম, সেখানকার যারা জনসাধারণ আছে, লোকাল পিপল, তারা বলছিল যে এই মন্দিরের কাহিনী অনেক পুরনো, সেটাকে আপনারা যদি ওঠা, আরে এই মন্দির তো মাটির নিচে গেছে, কিন্তু নিউ টেকনোলজি ইউজ করে পুরো মন্দিরটাকে আমরা উপরে প্রায় 8 ফুট উপরে তুলে দিলাম, উইদাউট ব্রেকেজ অফ দ্যাট মন্দির। তো কালী মন্দির সেখানে, তার ইতিহাসও আছে, কত সুন্দর ইতিহাস, সেই সম্পর্কে আমি সেখানে বললাম। তো ইচ্ছা থাকলে সব সম্ভব। তো
ইভেন কামানচুমনির মধ্যে এখানে যারা পুরনো যারা ব্যক্তি আছে, আমাদের বাড়ির পাশেই সেই কামানচুমনির পাশে যে একটা পুরনো আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডে আমরা দেখতাম যে এখানে 0 মাইল ফলক, আগে মাইল বলা হতো, মানে এখান থেকে যত ত্রিপুরার কত মাইল সেটাই এখান থেকে কিন্তু শুরু হয়। তো এখন তো মাইল নেই, সেটা কিলোমিটার হয়েছে। আমার বর্তমান অবস্থার কারণে আমি বললাম যে এটা মাটির থেকে তুলতে হবে, কারণ নেক্সট জেনারেশন, আমি এখানে শিওর যারা নিউ জেনারেশন ওরা জানেই না যে এখানেও একটা মাইল ফলক হতে পারে। উঠালাম, প্লাস মহারাজা বীর বিক্রম কিশোরকে আমরা সম্মান দিতে জানি, ওনারা তো সম্মান দেয়নি, ওনাদের কীর্তি যে রেখে গেছেন, এত স্কুল হোক, কলেজে হোক, রাস্তাঘাট আমরা সম্মান দিই, কিন্তু উনাকে সম্মান দেওয়ার একমাত্র আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, আমরা সেটা দিয়েছি। উনার সেখানে আমরা মূর্তি কিন্তু প্রতিষ্ঠিত করেছি, যে কারণ উনি আধুনিক ত্রিপুরার একজন রূপকার হিসাবে আমরা কিন্তু ওনাকে গণ্য করি, সেই কাজটা আমরা করেছি। 2025-26 অর্থবর্ষে প্রায় 96 কোটি টাকা খরচ করে এই যে এয়ারপোর্ট রোড, আমি যখন মুখ্যমন্ত্রী যখন হলাম প্রথমবার, সেখানে আমি দেখলাম যে এটার কাজটা কিন্তু একটু মানে সেইভাবে ঢিলে চলছিল। আমি কন্ট্রাক্টরকে ডাকলাম, কি কারণে এটা এরকম হবে, তো শেষ পর্যন্ত কন্ট্রাক্টরকে আমি বললাম, না তোমার দ্বারা হবে না, আমরা নতুন কন্ট্রাক্টর ইউজ করলাম। আপনারা দেখেছেন এর মধ্যে কত সুন্দর মানে সেই রাস্তাটা হয়েছে, 4 লেনের রাস্তা হচ্ছে। আমি আধিকারিকদের বললাম যখন মিটিং করলাম, যে ওখানে যেহেতু এটা এন্ট্রি পয়েন্ট, আমাদের মুখ হচ্ছে সেখানে, এয়ারপোর্ট থেকে আসবে, সেখানে যদি লাইট গতানুগতিক লাইট আপনি দেবেন না, এমন লাইট দেবেন, দি বেস্ট লাইট দিতে হবে। তো ওনারা সেভাবে বলছেন ভিতরে লাইট থাকবে, এবং এটা কিন্তু মানে মানে বিল থাকে না, মানে ইজিলি এভার রেডি থাকে না, মানে এটাকে বানাতে হয়। তো এখন মানুষ যখন আসে বলে আগরতলা ত্রিপুরা এরকম হতে পারে, আমরা ভাবতেও পারি না। পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যদি বলি, আমরা দিল্লিতে আমরা পুরস্কৃত হয়েছে, আমি মিউনিসিপ্যালিটির যে কর্পোরেশন মহোদয়কে আমি মাননীয় মেয়র সাহেবকে ধন্যবাদ দেব, ওনাদের টিমকে আমি ধন্যবাদ দেব। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যে কোনো লোক বাইরের থেকে আসে বলছে এত পরিষ্কার যে সত্যি আমরা আনন্দিত। আমি নিজেও কিছুদিন আগে পাটনাতে আমি গিয়েছিলাম, আমাকে সেখানে ওরা ফেলিসিটেশন দিয়েছিল, আমাকে বলছিল পাটনা আর চিনতে পারবেন না, কিন্তু সেখানে যাওয়ার পরে আমাদের মাত্র 27,000 কোটি টাকা থেকে আমাদের বাজেট এবার বাড়িয়ে আমরা 32,000 কোটি টাকা করেছি। আর এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট, সেখানেও আমি দেখলাম হয়েছে সবই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সেরকম নেই। আমার তখন প্রাউড ফিল করি যে আমাদের আগরতলা, রিয়েলি আই লাভ আগরতলা, যে সাইনবোর্ডটা এখানে লাগানো আছে যে আই লাভ মাই ত্রিপুরা, সত্যি এটা ভালো লাগে শুনতে, এবং অনেক নিজেকে মনে হয় ফিল গুড, এই অবস্থাটা আমাদের আসে। তো এটা একমাত্র আমরা সবাই মিলে কাজ করছি, তার জন্যই হচ্ছে। এখানে এমবিবি কলেজের লেক, সেখানে পর্যটন, আমরা চাইছি পর্যটন কেন্দ্র আরও বাড়ুক, এখানে মানুষ বাইরের থেকে ফুটফল যখন আসবে। আমাদের জিএসডিপি এখন, আমাদের জিএসডিপি আসামের পরে সেকেন্ড হাইয়েস্ট জিএসডিপি, এগুলো কিন্তু মানদণ্ড। রয়্যালের যে তাদের যে ফিলিং, সেটা সেইভাবে ওনারা করবেন। আপনি শুনে অবাক হবেন, ওনারা আমাদের যা বলল, এই যে 4টা এক্সক্লুসিভ যে পুরনো যে আমাদের আছে, আমাদের রাজ্যপাল যেখানে থাকতেন পুষ্পবন্ত প্যালেস, সেখানে পুষ্পবন্ত প্যালেস আমরা সেখানে নাম দিচ্ছি সেটাকে রেখে। তো সেখানকার যে আমরা রেট্রোফিটিংয়ের জন্য রাজকীয় যেসব বিষয়গুলো ছিল সেইগুলোকে কিন্তু আমরা বজায় রেখেছি, এবং তাকে রেখে ওনারা এই যে আউট অফ 100 4টা রুম করবেন, সেই রুমের এক একটার ভাড়া হবে 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকা, এইরকম আমাকে বললো। অর্থাৎ তাহলে এখানে কে আসবে? তো ওনাদের যে চেইন, সারা পৃথিবীর মধ্যে ওদের চেইন, ওনারা নিজেরা ফ্লাইট নিয়ে এখানে আসবেন। তো ত্রিপুরাতে যখন এই পুষ্পবন্ত প্যালেসে ওনারা থাকবেন, আমাদের ভারত ত্রিপুরার যারা এই মাণিক্য ডাইনেস্টি, ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতি, ত্রিপুরার যারা আমাদের যে 19টা জাতি গোষ্ঠী, আমাদের বাঙালি, মণিপুরি, তাদের সংস্কৃতি সম্পর্কে ওনারা জানবেন। এখানে বসে থাকবেন না, ওনারা যাবেন মা ত্রিপুরেশ্বরী মন্দিরে, আমাদের এই ঊনকোটিতে যাবেন, বিভিন্ন ছবি মোড়া যাবেন। তো বিভিন্ন জায়গায় যখন যাবেন, তো এখানে ফুটবলও বাড়বে, এবং ত্রিপুরা সম্পর্কে সারা পৃথিবী, সারা ভারতবর্ষ জানবেন। তো আপনারা ভাবুন যে আগামী দিনে যখন এইরকম একটা অবস্থা হবে, যে ত্রিপুরার চেহারাটা, আগরতলা শহরের চেহারা কি হবে। তো আমরা ডেভেলপমেন্টে বিশ্বাস করি, আমরা রাজনীতির থেকেও
মানুষের সুযোগ সুবিধা যদি দিতে পারি, এর থেকে বড় রাজনীতি আর কিছু হয় না। আজকেও গতকাল আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, গ্রামীণ অর্থনীতি এত বেটার হয়েছে, প্রায় 720 কোটি টাকার উপরে, ইফ আই এম নট রং। সেখানে গ্রামীণ যারা মহিলারা আছেন তাদেরকে আমরা রিভলভিং ফান্ড আমরা দিয়েছি, তাছাড়াও ব্যাংকের মাধ্যমে আরও অনেক বেশি টাকা আমরা দিয়েছি। এবং সেখানে দেখা গেছে প্রায় 1,08,000 আমাদের প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন যে লাখপতি দিদি, 1,08,000 লাখপতি দিদি আজকে সারা ত্রিপুরাতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা সেই অনুযায়ী প্রায় আমাদের যে টার্গেট 95% আমরা অলরেডি সেটাকে আমরা করতে পেরেছি। আমি আশা করি যে এই যে ফ্ল্যাট আপনারা পেয়েছেন সেটা আপনারা ভালোভাবে এখানে থাকবেন, আপনারা ইউ আর ইন সেফ হ্যান্ড, আমি এতটুকু বলতে পারি। এই এমন একটা জায়গার মধ্যে আপনারা এসছেন যারা এই অত্র এলাকার যারা আছেন। এবং আমি মাঝে মাঝে এক এক সময় দেখি, আমার কাছে মাঝে মাঝে খবর আসে যে ফ্ল্যাট যারা বিভিন্ন জায়গা, আজকে বিশেষ করে আমার কেন্দ্রে বিধানসভা, আমি প্রায়শ আমাদের মেয়র সাহেবের সাথে আমি কথা বলি যে বহু জায়গায় আমার বিধানসভা বিশেষ করে প্রচুর ফ্ল্যাট হচ্ছে। মাঝে মাঝে উল্টাপাল্টা খবর আমার কাছে আসে। আমি বলছি একটা যদি প্রপার আমার কাছে দিতে পারে যে কেউ এই ফ্ল্যাট কিনতে গিয়ে বা কেউ ফ্ল্যাটের জন্য কোনো রকম কিছু টাকা পয়সা চেয়েছে কিনা আমাকে প্রমাণস্বরূপ দেখাক, তারপরে আপনি দেখুন আমি কি করি। এই কালচার বহু বছর ধরে ছিল, এই কালচার আমরা কোনো অবস্থায় বরদাস্ত করব না। এবং আশা করি আপনাদের এখানে থাকাটা অত্যন্ত সুন্দর হবে। বাইরের থেকেও এসছেন অনেকে, আপনারা এই এলাকাবাসী হিসাবে, মুখ্যমন্ত্রী বাদ দিন, এলাকাবাসী হিসাবে আপনাদেরকে আমি সানন্দে আপনাদেরকে ওয়েলকাম করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। তারপর আমরা তুলে দেব একটি জোরে করতালি দিয়ে। প্রতিটি চাবি তুলে দেওয়া হচ্ছে প্রথম গ্রাহক ডক্টর মমতা সাহার হাতে। তোলার এই প্রথম টাউনশিপ প্রজেক্ট এবং আনন্দের মুহূর্ত। এই প্রকল্প নির্মাণের দায়িত্বে ছিল দিল্লি স্থিত একটি কনস্ট্রাকশন কোম্পানি, রাজকৃষ্ণ কনস্ট্রাকশন কোম্পানি। তারপর আরেকজন গ্রাহক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী শ্রীমতী আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, শ্রীমতী মেঘা জৈন, ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এছাড়াও উপস্থিত এই টাউনশিপের সঙ্গীত প্রচলনের মাধ্যমে আমি মাননীয় অতিথিদের মঞ্চের সামনে চলে আসি। মাননীয় চেয়ারপারসন সেন্ট্রাল জোন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন শ্রীমতী রত্না দত্ত মহাদয়া, সম্মানিত অতিথি মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়কে তার নিবেদন বক্তব্য আমাদের সামনে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন, পিডব্লিউডি দপ্তর এবং টুডার সকল ইঞ্জিনিয়ার ও কর্মীদের প্রতি আন্তরিক। এবং এই কাজের তত্ত্বাবধানে ছিলেন টুডার ইঞ্জিনিয়ারগণ, যাদের নিরলস প্রচেষ্টা এবং নিষ্ঠার মাধ্যমে আজকে এই প্রকল্পটি। সকলের প্রিয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত বিশেষ অফিসারবৃন্দ, স্থানীয় অধিবাসী এবং আজকের এই অনুষ্ঠানে আগত সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক
পরিস্থিতির উন্নতি হওয়ার পর টুডার পক্ষ থেকে দ্রুত গতিতে কাজ সম্পন্ন করার প্রয়াস নেওয়া হয় এবং আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ফ্ল্যাট গ্রাহকদের হাতে ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি তথা টুডার পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটি প্রকল্পে মোট 48টি ফ্ল্যাট রয়েছে, যার মধ্যে 20টি ফ্ল্যাট এলআইজি ক্যাটাগরি, 16টি ফ্ল্যাট এমআই। ত্রিপুরা সরকারের অধীনস্থ ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি তথা টুডার প্রথম আবাসন প্রকল্পে আজ উন্মোচন করছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। 24 ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য যাবতীয় আধুনিক সুবিধা রয়েছে। এই প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য নির্মিত, যার মধ্যে আধুনিক অগ্নি নির্বাপক সমস্ত ব্যবস্থা রয়েছে। এছাড়াও প্রতিটি ব্লকে 2টি করে লিফটের সুবিধা। জোরে করতালি হয়ে যায়। সকল অতিথিকে আন্তরিকভাবে অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ মহোদয় আপনাকে। শুরু থেকে বিভিন্ন ব্যাংকের সঙ্গে টুডার টাই আপ ছিল, যার মাধ্যমে বহু কাস্টমার এখানে হোম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল, কিন্তু আপনারা জানেন তখন কোভিড মহামারীর কারণে বেশ কিছু সময়ের জন্য আমাদের এই কাজেও তার প্রভাব পড়েছে। উপস্থিত আছেন, এই প্রকল্পে ফ্ল্যাট বুকিং করেছেন এবং আপনারা আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করেছেন, তাদের প্রতিও গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। सर क्या हुआ था बैंक में जो कंप्लेन आया? कंप्लेन जो आया था एक्चुअली क्या हुआ, कैशियर साहब जो था हमारा, उन लोगों से पेमेंट देने में गलती हो गई है। ठीक है, तो हम लोग ने सीसीटीवी का फुटेज का सब मंगवाया है। आने के बाद पता चल जाएगा क्या हुआ क्या नहीं हुआ। गलती तो हुआ है मगर उसको ठीक करके दे देंगे। अभी जो कंप्लेन आ रही है जो किसी एक के अकाउंट से दूसरे एक पैसे निकाल, ऐसे थोड़ी आरबीआई के कोई गाइडलाइन है क्या? ऐसा नहीं है, ये गलती से मतलब मिस्टेक से हो गया, इसको ठीक करके हम लोग मतलब संशोधन करके दे देंगे। नेक्स्ट टाइम ट्राई करेंगे ऐसा गलती ना हो। कितनी बार हुआ ऐसे प्रॉब्लम? ऐसा प्रॉब्लम मेरा नोटिस पे 2 बार आया है। पेमेंट कितना था? पेमेंट 15,000 रुपये था। दो बार कितना हुआ? 2 बार मतलब 70% 2 बार हुआ। 15,000 करके 2 बार होगा। मतलब फर्स्ट टाइम उनका बेटा नहीं, मतलब पापा के अकाउंट से बेटा ने पैसा उठा के लेके चले गए थे, तो वो सॉल्व हो गया। इस टाइम भी क्या हुआ वो आने के बाद पता चला। अच्छा, इस बैंक के खिलाफ और भी बहुत कंप्लेन है। 2 बजे के बाद काम नहीं हो रहे, ऐसे ऐसे कंप्लेन आ रही है और बैंक की स्टाफ मिसबिहेव कर रही है। क्या 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 बताएंगे आप? 2 बजे के बाद काम नहीं हो रहा है, ये झूठ है, ये पूरा सच नहीं है। 2 बजे के बाद 6 बजे तक काम होता है। हर काम तो मतलब एक पर्टिकुलर काम की वजह से छोड़ के बाकी सब काम होता है 2 बजे के बाद। जो ये रूल है गाइडलाइन से उसके हिसाब से होता है। जैसे कैश 4 बजे तक होता है, बाकी काम 4 बजे से 5 बजे हमारा प्रोजेक्ट का काम होता है। इसके बाद हम लोग घर जाते हैं 6 बजते हैं। कैशियर का नाम क्या है? कैशियर का नाम सूर्य कुमार साहब। कितने टाइम से वो इधर काम कर रही है? 2 साल से ज़्यादा।
आपका नाम? ম্যানেজার ব্যাংক। আপনার বিরুদ্ধে যে একটা অভিযোগ আসলো, একজনের অ্যাকাউন্ট থেকে অন্য আরেকজন টাকা তুললো, এই নিয়ে দুইবার এই অভিযোগটা আসলো, আপনি কি বলবেন? উদ্যোগ তো নিয়ে আসছে তো উদ্যোগ তো শরীর আমি সিগনেচার দেখছি, হ্যাঁ সিগনেচার 100% না মিললেও আপনার 80% মিলছে, হ্যাঁ তো মিলছে, এখন আমরা দেখছি 80% মতো মিলছে, হ্যাঁ তো এই ব্যাপারটা আমরা তো 100% মিলিয়ে দোন যেত, উদ্যোগ দোন যাব, হ্যাঁ এত লোকের ভিতরে সবকিছু দেওয়া সম্ভব হইতেছে। মানে কে নিয়ে এসতো? হ্যাঁ কে নিয়ে এসেছিল উদ্যোগটা? উদ্যোগ তো যে নিয়ে এসেছে, যে সিসি ক্যামেরা আছে সব করতে হবে। আপনি কি দেখছেন মানে যে গ্রাহক উনি আসছিল দেখছেন নি? সব গ্রাহকটা তো আমার গ্রাহকরা তো সবাই, আর যেমন আপনাদেরকে আমি সবসময় চিনি কি এমন তো সবাই কি চিনি। ব্যাংকের নিয়মটা কি? হ্যাঁ টাকা তোলার নিয়মটা কি? টাকা তো আমরা উদ্যোগ দিব, উদ্যোগ দিয়ে সিগনেচার দেখবো, হ্যাঁ দেখে টাকা পাবেন। আর ব্যাংকের মধ্যে ছবিটা থাকে যে, হ্যাঁ ছবি যে থাকে মানে ব্যাংকের পাসবুকে যে ছবিটা থাকে, এই ছবিটাকে আপনি যাচাই করেন যখন টাকা তুলতে আসে? এত লোকের ভিতরে কোন সময় যাচাই করে না। তো আপনার দায়িত্বটা কি পড়ে এখানে ব্যাংকের মধ্যে? কি দায়িত্বের মধ্যে কাজ করেন আপনি? আমরা তো মিনিমাম আমরা সিগনেচারটা অন্তত আমরা কালি করি না, এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে কি না, যে যখন আর কেউ টাকা তুলতে আসে তখন ছবির সাথে ম্যাচ করে দেখবেন আপনি একবার? পুরা ছবি সাথে তো নিশ্চয়ই দিই। তাহলে এই দুইবার ভুলটা কিভাবে হলো আপনার সাথে? প্রতিনিয়তই আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে। আমার আরেকবার হ্যাঁ নিজে এসে কথা দিছি না, শুধু এই গ্রাহক না শুধু, আরো অন্যান্য গ্রাহকরাও আসছে শুধু আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে। অন্য বেতন নাই তো। কি নাম আপনার? বাড়ি বাড়ি হোসেন। নাম করে দিছে
ঠিক আছে এটা তো আমার তারা দুধুর ব্যবহার করে শুনে দিছে ঠিক আছে এটা তারা আছে ওখানে বড় হয়ে গেছে স্যার আমরা একটা কথা আমরা এখন হইলো আমরা ছবি আপনারা না ইয়া করছেন না আমরা এখন দিলাম আমরা প্রতিষ্ঠা আমরা সুপার সামনে গাড়ি একদম আইসে টমটমটা আসলে সামনে মোটামুটি গাড়িটা রং সাইডে দিয়ে আইতেছে টমটমটা সামনে দিকে গাড়ির সাইডে গাড়ি কাটতে তো দিছে বাম সাইডের মধ্যে কাটতে তো দিছে গাড়িটা এমন ভাবে পাল্টে দিছে আর আরেকটা পাল্টে দিলে টমটমটা একদম উঁচু জায়গায় বই গেছে মানে এমন ভাবে চলকে কল্পনা দিই কি হয়েছে এখন ড্রাইভারটা মারা গেছে আর তিনজন আছে তার কেমন শুধু 4-5 লোক আছে তাই না আবার কিছু গাড়ি কি স্পিডে আছিল গাড়ি স্পিডে আছিল মানে এমন স্পিড আছিল না 80 উপরে কোনটা লোড গাড়ি এরকম 80 উপরে স্পিড ঘটনাটা কোন জায়গাতে বাম সাইডে সাইকেল মাল হয়ে গেছে কোন জায়গাতে ঘটনাটা নাম কিটা ড্রাইভারের নাম কিটা চিত্তামারা ড্রাইভারের নাম কিটা মারা গেছে নারায়ণ নারুডা নারায়ণ মানে চিত্তামারার লাস্ট আবু ফাইগুলার লাস্ট যে সীমানাটা ওই জায়গাটার মধ্যে আমি চিত্তামারার দিকে যাইতে আছি বাইক নিয়ে গাড়িটা আইতে আছে টার্নিংটা ঘুরতে ওভার স্পিডে আইছে যখন গাড়িটা আইতে আছে টার্নিংটা এমনি ঘুরছে না ডান দিকে ঘুরতে বাম দিকে চাকাটি মিনিমাম 1 থেকে 1.5 ফুট আলু হয়ে গেছে এত স্পিডে আছে গাড়িটা তখন ড্রাইভার গাড়িটা যখন বাউলি দিছে কন্ট্রোল করতে পারতেছে না উল্টা দিকে কাট দিছে উল্টা দিকে কাট জন্য সমস্যা হয় গাড়িটা একদম পুরো মেইন রোডের ভিতরে পড়ে গেছে আমি আর তাই না ওই তিনজনের ভিতরে আটকানো আছিল দুইজনের আমরা বাইক ছয়জন লোক ছিলাম একজনে ভাব আটকেছে ভাবটা বাইক করেছে বাকি দুজনের ভিতরে তো বাইক করছে কিন্তু ড্রাইভাররা বাইক করা সম্ভব হয়েছে না দেখে রয়েছি কিন্তু প্রাণ দিতে আছে কিন্তু বাইক করানো সম্ভব হয়েছে না চেষ্টা করছি এবং আমরা 15-20 জন লোক আছিলাম আমরা সবাই খুব চেষ্টা করছি গাড়িটা আন দিয়ে কোনো একটুখানি লাগে ট্রেনের বাইক করানো সম্ভব হয়েছে মারা গেছে না সঙ্গে মারা গেছে এখন ফায়ার সার্ভিসে তাদের হসপিটাল নিয়ে গেছে আর বাট্টার মালিকের যে গাড়ি ওনার ডজার আইয়া তারপরে গাড়িটা পাল্টানোর পরে ড্রাইভারের বাইক করেছে ড্রাইভার জীবিত আছে নাকি না ড্রাইভার মারা গেছে ড্রাইভারের নাম কি জানেন নেই না কোন বাট্টার গাড়িটা ড্রাইভারের বাড়ির চিত্তামারা বলে তাদের নাম জানি না কোন বাট্টার গাড়ি বিবিআই এর গাড়ি বসুন্ধরা রিগিন্দাস আরে গাড়ি ডজার আছে না এটার একটু সাইড করে দিলে ভালো পার করুন না পার করুন যাইতো না ওই স্যার মোবাইল ব্যস্ত আরে কিন্তু আরে আমি দেখছি
তো লেবার নাই নি লেবার হাঁটাইছি গাড়িটা ভিতরে আপনার 70 মধ্যে এদিকে দিয়ে দাও লাগবে যে কষ্ট হয়েছে ওই জন্য এখন তো বাইরে গেছি গার বাড়ি গেছি আইন নিচে টানে টানে বের গেছি আর নাই ড্রাইভার আমি এই বাগা জমি চাষ করি এই বাগা জমি চাষ করি দেখা গেছে যে পরিমাণে খরচার পরিমাণ আর যে লেবারের দাম এই লেবারের দাম যে খরচার পরিমাণ খরচা করি যে দেখা যাচ্ছে আমার অনেক লস হইতেছে আগামী দিন যেন এরকম বৃষ্টি করতারে আমবিল্লা সম্ভব হয় না এখন বিকল্প কোনো রাস্তাও নয় যে কি আর কোন কিছু কি করবো এখন নির্ভয় এখন এই যে গাছ টাছ বাঁচানো লইয়া এখন যে লেবারের দাম এই লেবারের দাম দিয়া বৃষ্টি আগামী দিন করণ যেত না সাহায্য সহযোগিতা লেবার কি আপনার? হ্যাঁ এই লেবার লইছি ওখানে গাছটা যে গাছ উঠছে এখন মনে করেন না সুদূর ফুটিয়া লইয়া এখন এই লেবার লইয়া খেত বাঁচান লাগতেছে কি করবেন এখন তো আর এত টিয়া বুঝছো না যখন যেদিন ক্ষেতের অবস্থা যে রোগ ধরে রয়েছে সার ওষুধ দিতে পারছি না এখন কি করলাম চিন্তাও করতেছি আর 500 টাকা কত ঘন্টা কাজ করো? 60টার দিকে যাও 500 টাকা হাজিরা আমরা ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন থেকে আমি চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা এবং আমার সঙ্গে মেম্বাররা আছেন। আজকে খুব দুঃখজনক একটা ঘটনা, ক্লাস 9-এ পড়ে মেয়ে রামকৃষ্ণ স্কুলে, তো এখানে একটা ছাত্রী স্কুলে মাথা ঘুরে পড়ে গিয়েছিল এবং ওখান থেকেই ওকে আইজিএম হসপিটালে যাওয়া হয়েছিল এবং সেখানেই মেয়েটি মারা যায়। তো এখানে আমরা এসে গার্জেনের সাথে কথা বললাম, মা বাবার দুজনের সঙ্গে। মার একটা অভিযোগ আছে, এখানে ডাক্তার নার্স বা যারাই স্বাস্থ্যকর্মী ওখানে ছিলেন, ওখানে সবাই নাকি মোবাইলে ব্যস্ত ছিলেন। এটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার, এটা তদন্ত করা হবে। যদি এরকমই কোনো কিছু হয়ে থাকে তাহলে এটা যে বড় দুর্ঘটনা বা দুঃখজনক আর নেই। তো আমরা চাইব পরবর্তী সময় কোনো বাচ্চা যেন এরকম ট্রিটমেন্টের অভাবে মারা না যায় এবং সঠিক সময়ে যেন অবশ্যই চিকিৎসা পাওয়া যায়, সেই আবেদনটা আমি স্বাস্থ্য কর্মীদের উপরে রাখবো
কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে হয়তো সময় নিয়ে যাওয়া হলেও অনেক সময় দেরি হয়ে যায়। তো এরকম অচিরে কোনো মেয়ে বা কোনো বাচ্চার জীবন যাতে জড়ায় না যায়, সঙ্গে সঙ্গে যেন ট্রিটমেন্ট পায়, সেটাই আমি আবেদন রাখবো স্বাস্থ্যকর্মীদের উপর। এবং এখানে আমরা এসে দেখেছি বাবা বলছেন যে বিভিন্নভাবে বিভিন্নজন লোকজন আসা যাওয়া করছে, সেটাতে উনি খুবই বিরক্ত এবং মর্মাহত, মনে দুঃখে উনি খুবই মেয়ের দুঃখে উনি কাতর। তো সেই দিক দিয়ে আমি আবেদন করব ওনাদের জন্য আর কেউ যেন কোনোভাবে ডিস্টার্ব না করেন, এবং সেটাই আমি আবেদন করব আপনাদের মাধ্যমে। কোনো ওষুধ কিনতে যাওয়ার পরে গিয়ে দিই, এটা সঙ্গে আসলে আমি একটু পরে গেছি, যাওয়ার পরে আমি গিয়ে দিই, মিসেস দাঁড়িয়ে দিয়েছে, আমি জিজ্ঞেস করছি তাহলে ওষুধ দিয়েছি, করছে একটা ইঞ্জেকশন পুশিং করছে আর একটা ফাইল দিছে। আচ্ছা, এই দূরই তখন যে হসপিটালে যে ইঞ্জেকশন দিছে বা কিছু লেখালেখি করছে, হ্যাঁ প্রেসক্রিপশন, ওইটা আসেনি আপনাদের কাছে বা তাদের কাছে? কিছুই দিছে না, সব তাদের কাছে। আচ্ছা, আর পোস্টমর্টম শেয়ার করছে, এটা তো ওই তার আগে আমি মনে করেন মা তো মনে করেন সন্তান মরে গেছে, তখন তো মা তো মনের আগে অনেক কিছু কথা কইতেছে, তার ভিতরে অনেক কিছু কথা হইতেছে। হওয়ার পরে আমি তো একা, মানে মার ওই দূরম না ছোটো ভাইয়ের বউর ওই দূরম না, আমার ছোটো বাচ্চা লোকে আছি তার ওই দূর, বুঝিনি। আমি কিন্তু কারোরই ফোন করছি না, কোনো লোকেরই না, না থানা না মিডিয়া, আমি কেউরই ফোন করছি না। জাস্ট আমি আমার বাইরে ফোন করছি, তুই একটু তাড়াতাড়ি আইলে আমি মনে তাই মানে নামাই দেয় বইটা রেডেম পেতাম কে বাচ্চা তো হবে চিল্লা বলবো। এটার ভিত্তিতে মানুষ গিয়া করতে না করতে লোক গিয়েছে, গিয়া এটাতে সাহায্য বক্কর চক্কর করে এটাতে পিয়া বানাই লিছে, বুঝছেন, পিয়া বানাই লিছে, বাইরের মতো হয়েছে, মিডিয়া সিডিয়া গেছে, আমার জিঙেছে কীতে হয়েছে। আমি স্যার আমি তো কইতারি না, আমি জাস্ট তারপরে জিঙেছি, আমার মানে আমার স্ত্রী জিঙেছে কী ওষুধ দিয়েছে, কইছে কিচ্ছু না, খালি একটা ইঞ্জেকশন দিছে আর ফাইলটা দিছে আর একটা বড়ির ট্যাবলেট দিছে, কইছি এটা সুস্থ হইলে খাওয়াই। তো তাই তো সেন্সই নাই, সুস্থ না হইলে খাওয়ানো, এতটুকু। এর কিছু 10-15 মিনিট পরে মারা গেছে। সিরিজটা লেগছে, সিরিজ করানোর সময় বেশি। এমন কিছু না, কোনো ডাক্তারের বিরুদ্ধে আমার অভিযোগ নাই, কেউর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কেউর বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ নেই। আমার মায়েরা যেহেতু মারা গেছে, কেউ তো আইনা দিতে পারতেন না, কেউ আইনা ডাক্তার বারবো আইনা দিত, আমার কেস কাছারি করে আমার কিচ্ছু লাভ হতো না, কোনো লাভ হতো না। কিন্তু আমার একটা দাবি আছে, আমি পরবর্তী সময়ে যে কোনো সরকারি হসপিটাল যাতে এই মূল ব্যবস্থা নেই, কোনো ডাক্তার নার্স যাতে মোবাইল দিয়ে না থাকতে, তার ভিতরে কোনো চেঞ্জই নয় যে একটা রুগী না পালাইছে, রুগীটারে দেউন নেই নাকি। আচ্ছা, তাহলে আপনার একটা অভিযোগ আছে, তখন গিয়ে দেখছেন যে ডাক্তার বা নার্স যারাই আছে ডিউটিতে মোবাইল নিয়ে ব্যস্ত। হ্যাঁ, মোবাইল নিয়ে ব্যস্ত। কারণ আমি 3-4 বার জানতে চাই, ম্যাম আমার মায়ের দিকটা জানাই গীতা করে, তারা মোবাইলে দিবে কাগজ হইলে তো ডাক্তার কি একটা দুইটা, তাহলে এত রোগী এত মানুষ এত ডাক্তার, তাহলে আমার বাচ্চাটা মারা যায় কেমনে মারা যা? সরকার তারারে কি লিগা বইছে মোবাইল টিপনের লিগা, তা দিয়ে বইছে না। সরকার কি জানতো গঠন হয়েছে পাবলিক দিয়া, পাবলিক না থাকলে সরকার হইলে, তাহলে সরকার না থাকলে কোনো হসপিটাল হইলে ডাক্তার হইলে, আমরা যদি রুগী না থাকতাম ডাক্তার দিয়ে আমরা কিটা করলাম হইলে, তাহলে আমার মায়ের রাজ্যে কেড়ে মারা গেছে, শুধু তারার গাভী লুকিয়ে মারা গেছে। তবুও আমি কইতাছি তারার মানে প্রতি আমার কোনো অভিযোগ নেই, যেহেতু আমার মায়েরা ফিরে দিতে পারছিল, কিন্তু প্রশাসন যাতে আরো তারা যাতে মোবাইল নিয়ে কোনো সময় হসপিটাল ডাক্তার না থাকে, ডিউটির সময় অন্তত মোবাইল নিয়ে যেতে না থাকে, এটা আপনি চাইতেছেন। যতক্ষণ তারা ডিউটি থাকবো মোবাইল তারা রাতে থাকতে পারতো না, কষ্ট কথা। আমার বুকটা যেমনে খাইলে হয়েছে, আর কোন মার বুক যাতে এভাবে খাইলে না, কোন রোগী যাতে বিনা চিকিৎসা মারা না যায়। তারা যদি আমার মায়ের রেফার করে দিত, আমি অন্য কোনো ভিক্ষা করে মায়ের আমি বাসায় আনলাম বলে, আমি যে খুব কষ্ট করে মায়ের বাঁচছি, আমার মায়ের কোনো দিতে পারতো না, ও পেলে আমার কেউ প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি যেটা চাইছি আমার কথার দিকে একটু লক্ষ্য করে
এটাই যা হয়েছে এটা তো আমরা আপনার মেয়েরে ফিরে দিতে পারতাম না, কিন্তু মানে আমরা ঘটনা কি হয়েছে এটা জানতে চাইতেছে আর কিছু এটা মানুষে মানে ভিতরে তো আরো লোক ছিল, নানান লোক আছে, সবাই মানে ক্যামেরা করতেছে, বুঝছেন নি? এটার ভিতরে কেডা রিপোর্টার কেডা গীতা তো চিনা জানা তো মোবাইলে সব কিছু তারা এটারে বহুত কিছু ব্যাপারে আমরা তো দেন লইছে। আমি এই সেম কথা কইছি, এখন যে কথা বলছি সেম কথা কইছি। আমি আওয়ার পরে আমার মেয়েটা কেডা গীতা করছে না করছে এটা আমরা জানি না, দেখা লাভ নেই, বুঝছেন না? আমরা তো কারোর ডাকছি না, কেউ আমি ডাকলো তো আমার মায়ের রাইনা দিতে পারলো না, এলো তো আমি ডাউ মুগিল দিলাম। এটা ওই হ্যাঁ প্রচুর লোক তো গিয়ে আখের মানে এটা অনেক কেডা গীতা করছে না করছে এটা আমরা জানি। মেয়ের আজকে কাজ 4 দিনের কাজ, ওখানে একটা কাজ করেছি কালো সব গেছে মনে করেন দুপুরে পরে একজন করে আয়। তো আমরা মনে করেন কত কথা মানুষের আমরা চাই না যাতে আগামীবার আর কেউ আয়ো, আমরা দরকার নেই, বুঝলি? রাখবেন না কিন্তু কথাটা ঠিক আছে। আমার যাতে আগামীবার যাতে কেউ নাই আমার কোন প্রশ্ন করে আমি ব্যাপারে নাই, ঠিক আছে? আমার মেয়ে নাই আমিও নেই, মানে আমার আগামীতে যে মেয়েরা আছে এটা হলে কেন বাঁচুম আমি এই চিন্তাধারা করতেছি। আমার ফ্যামিলিটা তো বাঁচিয়ে দিব, আমি জনে জনে সবের যদি আমার কথার উত্তর দেওয়া লাগে তো আমিও নিজে স্টক করে বারবারই আমার মায়ের কথা আমার মনে করা। আমি যে কি সক্রিয়তা রয়েছে আমারটা আমি করতে পারবো, আমার বেদনাটা কেউ বুঝতো না, বুঝছেন নি? এই যে সমস্যা আমি তো কালকে আসি আপনার শুনেন, আমরা তো বাচ্চারা কমিশন পেপারে পাইছি। হ্যাঁ দিদি খারাপ পায় না দাদা, পাইছি নিউজে দেখতেছি শিশু কমিশন থেকে আমাদের তদন্তের জন্য আইতেই লাগবে, কারণ সঠিক আপনাদের মানে বিচার যদি দুর্ঘটনা হয়ে থাকে ডাক্তাররা যদি গাফিলতি থাকেও তাহলে তো আপনাদের অবশ্যই বিচার পাইতে লাগবে। হয় আজকে আপনার বাচ্চার সাথে এরকম হয়েছে, কালকে যাতে এরকম দ্বিতীয়বার যাতে না হয়, কোনো বাচ্চাই যেন মানে কোনো ট্রিটমেন্টে কোনো মারা না যায় সেটার ব্যাপার আমাদের পদক্ষেপ নিতে হবে, দেখতে হবে। কিন্তু বারবার আইএসএরা মানে এরকম ইয়ে করা আমরাও মানে তদন্তের খাতিরে আমি সব জামা কাপড় যা সব ফালাই দিচ্ছি যাতে আমার ঘরে তার কোনো স্থিতি না থাকে, তুলে আমি দেখলে মনে করবো আমিও থাকতাম না, ঠিক আছে? আমার হাঁটলো আমি কিন্তু আমার কিন্তু ইয়ে আছে, কিন্তু প্রেশার কিন্তু সবসময় আমার হাই থাকে। হ্যাঁ আমি অনেক ডাক্তার দিয়েছি প্রেশার হাই, মানে বারবার যদি আমার একটা কথা বারবার মনে করা তাহলে আমার প্রেশারটা হাই, কিন্তু বুঝছেন? আমি চাই না তাই মনে করতাম, তাই মার আমি বুঝাইতেছি তার কথা ভুলে দেবো। আমার মা তো মনে করবেন আরো এটারে মানুষে ইয়া টিয়া কইরা মানে আমি চাইছি মায়ের হাতে কারা আছে যে কুস্তুই না ওখানে নেমু আমার বাড়িটা যদি ঠিক সময় যাইতো তখন তাই মারা নিচে নামাইলাই নামাইলে আমি শুরু বাইর বললে তাইলে নেমে তাইলে আর এই গ্যাঞ্জামটা তৈরি হইল না। যেমন আপনি মনে আজকে কইতেছেন আমি এমন জায়গায় পাইছি হেনের ভিতরে এইবারে মিডিয়া না সেইবারে মিডিয়া এটা তো আমি জানি না, মানে আমার জিনিসে কি তুইছে মানে হ্যাঁ জিনিসে কি তুইছে আমি কইতেছি এটাতে ফটো ফটো তুলছে তুললে নানা রকম অনেক কি তারা করছে না করছে আমি করতাম না, আমি কিউরিটা হয়েছি না মিডিয়াটা হয়েছি না থানাটা হয়েছি আমি কিউরিটা হয়েছি না, জাস্ট আমি আমার বাইরে ফোন করছি তুই তো তাড়াতাড়ি হা, এটা তো বাইক করা সম্ভব না, তাই শিশু বাচ্চা মনে হচ্ছে আর আমি জিনিসটা জানো আর বাকিরা বাড়িতে আছে না, মানে আমার সিদ্ধান্ত ছিল এইটা, আর এটা আন্তরিকভাবে পুরা দিতে ইচ্ছে হয়ে গেছে। মানে আমি যে যেদিকে যাই আমার ওই জিনিস হেয়ারম্যান বারবার এটা আমার মনে করতেছে না, তো আমারও তো জ্বলতেছে ভিতরটা, যে গেছে গা তো গেছে গা, আমি যেতেছি তাড়াতাড়ি ভুলে যেতাম গা। আমার এই মেয়ের ছিল মোটামুটি ইয়ার পথে ডাক দিলে আয় না ডরা, আমার দেখলে ডরা, আমার দেখলে ডরা। কোনোভাবে রাখতেছে কি বুদ্ধি ছাড়া তো থাকছে না। এর আগে একবার কইছিল 10 দিন আগে স্কুল হইছে তখন আমরা ভীষণ দুর্বল আসছিল নাকি তো মা মানে কি কোনো ডাক্তার দেখাইছে এর আগে দিয়েছিল না না এটা তো প্রথম যে সময় আমরা আইজিএন নিছি না এত চিকিৎসা হয়েছে তারপর তখন ভালো দেখছি না 11:30 স্কুলে যাওয়ার পরে এরকম ফ্ল্যাগ পে করছে স্কুলে গেছে ক্লাস শুরু হয়েছে ওই মুহূর্তে হয়েছে, এরপর আবার সিম করছি শুধু মাথা ঘুরে গেছিল না স্কুলে
এই চলাকালীন তো স্কুল থেকে তোমার সঙ্গে সঙ্গে কি করলাম আমি তো ইয়ে কাজ করছি বাচ্চারা একটু দেখে নাগাইতে মরেছে মেয়ে নাগাই তো আমি তো থাকতাম কিছু একটা অসুবিধা আসলো তার ভিডিও তো আমরা কইছে না মেয়েটা কিছু একটা অসুবিধা না থাকলে মানে ফট করে পেট ব্যথার থেকে অন্তত ট্রিটমেন্টের টাইম দিল পেট ব্যথা আমরা শিশু কমিশন থেকে এসেছি মেয়ের নাম কি আছে আপনার বাবার নাম তখন তার ফ্রেন্ড আসলে ঘুষ আসলে মানে কোনো কিছু কথা বলতে পারছে যে আমার কথা বলছে তোমার কথা বলছে না কি কিছু তখন মানে কি অসুবিধা হইতেছে কি বলবে মাথা ঘুরে ঘুরে আছে কইব কি তা আমি তো জানি মাথা ঘুরে ঘুরে আছে তুমি ছেলে মেয়ে একজনই শুধু সন্তান নাকি হ্যাঁ কয় সন্তান আপনার আমার দুই মেয়ে ছোটজন কোন ক্লাসে পড়ে ছোটজন কোন ক্লাসে পড়ে নাইন दागी जाई माथाय आपले सुगर दे म खालिया आधार कार्ड बनत केलांगै रुजक सा दिफली बेसिबा 1 টাকা রাং লায়া लाया हैन साजा बसे उदि पताउन थामाला सुदु बिथिसे न डाइरेक्ट आगरतला सि बिथिनो सिनाय बकरे बाबा साला आं बसाले गाना थामाय आना दिमा से स्पिने सरा बाबा से डाइरेक्ट सदि आगरतला न पदिने जो दिन सुगर तो हिनाल प्ले दो सुगर सर सिंखे ऑटोमेटिक मा फुलिने सिदो सिना चता है माने खूब बालथे प्ले लाइव मांस मासया दालक मास नाय तब माने नाय दो तै अंखा प्ले तै बियांबा saya nusin deh सुगर दे म खालिया जेरके तुम आंखा 10,000 यार तोंदी जाति कुछ खाइले ननरु नै बिलेबा Astoso taga kale khaye ono tuiro phai anga hoto fansa surutong mai rar sijak sijak surutong সিজাতং सुगरनि बागिनो aku khangari prothom tangan boti khakabana enka khaimalo gole ala shipsi yoga nung thangbi bite pai aswa kasera jagi ala biangba saya nusin deh जों तिनी करबुक सात डिविजन गई मिया सोशल मीडिया नि दारा खेनो गई जों तिनी हाइने हाइ जों तिने माफिका र गोविंद दास पारा सालका करबुक डिविजन अंदर क्लायो इनके पारा इनके गोविंद दास पारा जे रोगी बिनी सानाने मतो कोनो को गया बिने एकरे थाकलाउ न बिनि मोनसे बेलुन हाइके अंगि तखा इनके जों ससियेल मिडिया दारते जों फनोमालिया अनेक बिनि शरीरनि अनेक जंजाल इनके जों तिनि बनो करबुक डिविजन हेतेके फायै जों जत सिनि त्रिपुरा मथने आदं रक जत जों वारियर्स रक जों फाय बनो जों तिनि 4 बছरनो फायका माइरं ताइ जों जे खागलाय किसिम जे खागलाय जों
रां किसा बनो साइज खायनाय आसनाय हामबाय हामबाय जों दिनै गोविंद दास फारा सफायजाक जोंनि बुखुबजों सुंदर मालानो नायनायनि बागै जों माने हिंगे मिया जों ससियेल मिडिया नुखा जोंबो मियानो खोनाव केब अरनि लकेल बरक जोंनो इनफर्म खायमानि खैनि बागै जों सिलिया हायनि बागै जों दिनै बनो हायनायनि मा फायखा खुद दिनै बरम गोनां दिनै ब्लक प्रेसिडेन्ट हिरन मैत्री प्रसाद भाइस प्रेसिडेन्ट मलिता मोहन सर दिनै सिनियर दिनै लिडार्स दिनै धनीराज जमातिया हिंगे अरनि सालका करबंनि दिनै लिडार जुबराज त्रिपुरा बरम गोनां दिनै दुई एडुकेशन डिपार्टमेंटनि बरक खरंनै दिनै कापसिराय देबबर्मा बिपुल देबबर्मा लकेल लिडार सहकाय जों अर बनो बुखुबजोंनो नायनानै फायखा बिनि लगेयाव जों हठात बा अबनि बागै जों शिशुया खायफानो जों गबाग्रानि दागि जागमानि बाय जों दिनै बनो नायनानै मा फायखा तै फायमानि लगे जों बनो जे चुपजाकसो दिनै करबक तिप्रा मथानि अंगै जों दिनै गानाव फायै बनो चुबा फायखा हामबाय खायनायनि सायाव रां गोरै थांबाले फिथाइ मा फैहानो तार सारा बयबो साबायो सबाल गोनांहाय गोसाय दङ खायनानि गोसा हामगला आयंला हाबा बर' जादिबा तेज खायके हंगे तिनी निनी नो सरप रक फाय तामानि बायचो बा फायके सायखना रगनि ताबो आनि नो खानियान बागै ताबो को राजा दल फायै माइरं किसा रां किसा सब फाय जागा बरक फाय ताकुरा बुर फायै बनि जासुकमानि फाय फाय जागा ताबो तामानि बायचो बाजाक तामानो सुबानो कारो आनि नंनि पुरिबा हामिया डॉक्टर दुदु थांगा पाइका ता बना जीवन नाइबो हे हामिया बिनि बागै बनाके साखलाय मानि ताकुरा बुखरा नगिसा माने सुबासो नाय मानि नायै आके ताबो फायका तिनि राजानि दल फायै फोर फायका बजागाय म ओमफ्राय गुबुन दास पारा आरो निनि नौनि ब्रक जाय हामिया माने बोसोराव दग जागना दमाने तो प्राय जात बिसना काय मा आराय मास मतन थांगा उमाने तो सेमान हयते किसा 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 उमानि बिसा जे बिसा कालाय ताव माने परियो तिनी जे राजाने ब्रक चुबा फाय माने साका आर काचिस फाय चुबा माने देतां कोनो ब्रक चुबा फायको अबन आगे अनेक साजां बुं काचा करे चुबा करे निनि बमं मोहन त्रिपुरा गबा मिया बा बबो सागो आके नागा सिदी ताकुर बुखुरो बनि जा सुमानि 10 टाका फारि 20 टाका फारि बा सुबाथो आसागा बाय फायै नायफाय नुफायनाय फाय सुबा फायनाय नानो सुबा जु खायफैनाय नै सागले खाबले आबा सुमिया आके दिसागै आबा बन्दिन दिसा नाहै खायदो काफले फायै हाला तिनी जे निनि नो फायै जे हामिया रावनो नाय नङै बा खानायै फायै करबुकनि तिप्रा मथरक फाय चुबा माने यागलो नों बनि बाय तामा कक्सानि मुसो बाखा बाखि मातंग जा आंबा आनि बाखा तो मोटामोटी साजागो जासुक माने आं मान दं बाव जासुक मान रुगो आयो ओताको একজনের অ্যাকাউন্ট থেকে অন্য আরেকজন টাকা তুললো এই নিয়ে দুইবার এই অভিযোগটা আসলো আপনি কি বলবেন আমি তো উদ্যোগ তো নিয়ে আইছে তো উদ্যোগ তো সইটা আমি সিগনেচার দেখছি হ্যাঁ সিগনেচার 100% না মিললেও আপনি 80% মিলছে হ্যাঁ তো মিলছে এখন আমরা দেখছি 80% তো মিলছে হ্যাঁ তো এই ব্যাপারটা আমরা তো 100% মিলে দোন যেত উদ্যোগ দোন যাও হ্যাঁ এত লোকের ভিতরে সবকিছু দেওয়া সম্ভব হচ্ছে স্যার মানে কে নিয়ে এসেছিল হ্যাঁ কে নিয়ে এসেছিল উদ্যোগটা উদ্যোগ তো যে নিয়ে এসেছে যে সিসি ক্যামেরা আছে সব দিতে হবে আপনি কি দেখছেন মানে যে গ্রাহক উনি আসছিল দেখছেননি সব গ্রাহকরা তো আমার পরিচিত না গ্রাহকরা তো সবাই আর যেমন আপনাদেরকে আমি সবসময় চিনি কি এমন তো সবাইকে চিনি ব্যাংকের নিয়মটা কি হ্যাঁ টাকা তোলার নিয়মটা কি টাকা তো উজ্জ্বল দিব উজ্জ্বল দিয়ে সিগনেচার দেখবো আচ্ছা হ্যাঁ দেখে টাকা পেবেন আর ব্যাংকের মধ্যে ছবিটা থাকে যে হ্যাঁ ছবি যে থাকে ব্যাংকের পাসবুকে যে ছবিটা থাকে ছবিটাকে আপনি যাচাই করেন যখন টাকা তুলতে আসে এত লোকের ভিতরে অংশ যাচাই করেন তো আপনার দায়িত্বটা কি পড়ে এখানে ব্যাংকের মধ্যে কি দায়িত্বের মধ্যে কাজ করেন আপনি
আমরা তো মিনিমাম সিগনেচারটা অন্তত আমরা তারিখ করি। না এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে কিনা যে যখন আর কেউ টাকা তুলতে আসে তখন ছবির সাথে ম্যাচ করে দেখবেন আপনি একবার? পুরা ছবির সাথে তো নিশ্চয়ই দেখি। তাহলে এই দুইবার ভুলটা কিভাবে হলো আপনার সাথে? প্রতিনিয়তই আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে। আমি আরেকবার হ্যাঁ নিচে আইসে কথা দিছি না। না শুধু এই গ্রাহক না শুধু আরো অন্যান্য গ্রাহকরাও আসছে শুধু আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে। অন্য বেতন নাই তো কোনো তো কিছু নেই। আপনার নাম কি? আমার শুধু মশা बाड़ी उसकी जो कंप्लेन जो आया था एक्चुअली क्या हुआ केसीएस जो था हमारा उन लोगों से पेमेंट देने में गलती हो गया। ठीक है, तो हम लोग ने सीसीटीवी का फुटेज का सब मंगवाया है। आने के बाद पता चल जाएगा क्या हुआ क्या नहीं हुआ। गलती तो वो है मगर उसको ठीक करके दे देंगे। अभी जो कंप्लेन आ रही है जो किसी एक के अकाउंट से दूसरे पैसे निकाले, ऐसे थोड़ी आरबीआई के कोई गाइडलाइन है क्या? ऐसा नहीं है, ये गलती से मतलब मिस्टेक से हो गया, इसको ठीक करके हम लोग मतलब संशोधन करके दे देंगे। नेक्स्ट टाइम ट्राई करेंगे ऐसा गलती ना हो। कितने बार हुआ ऐसा प्रॉब्लम? मेरा नोटिस पे 2 बार आया है। पेमेंट कितना था? पेमेंट 15,000 रुपये था। दो बार कितना हुआ? 2 बार मतलब सेम ही पर्सन का 2 बार हुआ है। 15,000 करके 2 बार होगा। मतलब फर्स्ट टाइम उनका बेटा नहीं मतलब पापा का अकाउंट से बेटा ने पैसा उठा के लेके चले गए थे, तो वो सॉल्व हो गया। इस टाइम भी क्या हुआ वो आने के बाद पता चला है। अच्छा, इस बैंक के खिलाफ और भी बहुत कंप्लेन है। 2 बजे के बाद काम नहीं हो रहे, ऐसे कंप्लेन आ रही है और बैंक की स्टाफ मिसबिहेव कर रही है। क्या बताइए? 2 बजे के बाद जो काम नहीं होता है ये झूठ है, ये पूरा सच नहीं है। 2 बजे के बाद 6 बजे तक काम होता है। ठीक है, हर काम तो मतलब एक पर्टिकुलर काम की वजह से छोड़ के बाकी सब काम होता है 2 बजे के बाद। जो ये रूल है गाइडलाइन है उसके हिसाब से होता है। जैसे कैश 4 बजे तक होता है, बाकी काम 4 बजे से 5 बजे हमारा क्लोजिंग का काम होता है। इसके बाद हम लोग घर जाते होते 6 बजते हैं। कैशियर का नाम क्या है? कैशियर का नाम सूर्य कुमार साहब। कितने टाइम से वो इधर काम कर रहे हैं? 2 साल हो गया, 2 साल से ज़्यादा हो गया। आपका नाम? मेरा नाम जी शंकर है, मैनेजर बैंक का। আমার হাজবেন্ডের ফার্স্টে টাকা তুলতে হয়েছে, 10,000 টাকা নিছে, নিয়ে কইতাছে 2-3 দিন আগে আর বলে 15,000 টাকা নিছে। তখন আমার ফোন করছে, ফোন করার লগে লগে আমি আইছি পরে আমি সব ছাত্ররা জিজ্ঞেস করতেছি, তারা আমার উল্টা দুঃখ ব্যবহার করে দিয়া আমার পুরো রূপে সামাই দিছে। দিয়ে তারা আমার কইছে মিতা আমার টাকা দিয়ে আমার মুখ বন্ধ করে লাগবে, কইছে আপনারা চেহারা দেখাইতাম না, আপনারা আমি টাকা দিলামো। আমি কইছি না আমার টাকা লাগবে না, আমি লুক করে দেবো। তার মধ্যে ক্যাশিয়ার করে কইছে কিনা আমি এত মানুষের মধ্যে মুখ দেখি না, আমি টাকা দিলাই। মানে আপনার ব্যাংকের থেকে কে টাকা তুলছে আপনি কই জানেন না? না আমি কইতে পারি না, তারা সিসি ক্যামেরা দেখছে, দেখে তারা প্রশ্ন করছে আমার ছেলেরে যে তুমি কি কোন কলেজে পড়ো, তোমার রামপুর কলেজের কি দেখ। এর মধ্যে অক্ষণের জন্য তারা কইছে, তখনই আমার ডাক দিয়ে গেছে, আমি একটা অ্যাপ্লিকেশন লিখে দিয়ে দিতাম, তারা আমার টাকা দিলাইতো, কইছে আমি টাকা পাউন্ড দিছে। মানে ব্যাংকের থেকে যে অন্য কেউ টাকা তুলছে তারা স্বীকার করছে? তারা স্বীকার করছে আমার টাকা দিলাইতো তারা। তাহলে আমার ছেলে যদি ঠিলা থাকে তাহলে ব্যাংকের 7 তারিখে আমার টাকা দিব, আমার কত হইছে এটা। আর আমি সিসি ক্যামেরা টাকা চাই না, আমি সিসি ক্যামেরা লুকটারে চাই। এটা কোন ব্যাংক? এটা গ্রামীণ ব্যাংক।
अभी तक कुछ सुधार नहीं हुआ है एंड दुख की बात है कि प्रधानमंत्री मोदी आज जापान गए, कल चाइना जाएंगे, बट मणिपुर जाने के लिए समय नहीं है। ना ही एक लफ्ज़ बोल रहे हैं मणिपुर के बारे में। अभी भी 60,000 लोग डिस्प्लेस्ड हैं। अभी भी जो कुकी के लोग हैं वो जो मैते की जगह में नहीं आ पाते, जो मैते के लोग कुकी की जगह में नहीं जा पाते, जो वैली एंड हिल्स पे डिवीज़न है उसका कोई सोल्यूशन अभी तक नहीं निकाले हैं। एंड 55 विधायक होने के बाद भी वो प्रेसिडेंट रूल वहाँ पे लागू किए। हमारा वही डिमांड है कि इलेक्शन आप तुरंत बुलाओ एंड यहाँ पे एक फ्रेश इलेक्शन होने से एक लोकप्रिय सरकार जो होगा उनका प्रॉब्लम का समाधान कर पाएगी। राहुल जी ने जो प्रेस मीट किया, हमें पहले से ही शक था कि 2024 का जो मैंडेट है ये चोरी किया गया है। उसके बाद जब महाराष्ट्र हरियाणा का इलेक्शन था तो हर जगह से यही खबर आ रही थी हम लोग जीत रहे थे, बट अचानक हमें पता चला कि हार गए। तो हम लोग बूथ पे गए, एक लोकसभा को चुने बैंगलोर सेंट्रल एंड वहाँ पे महादेवपुर असेंबली के सारे वोटर लिस्ट को हम लोग पूरा मुआवजा किए। पता चला कि 1,02,500 वोट ये लोग चोरी किए हैं। तो फर्जी एड्रेस है या फिर नए वोटर्स जो थे जो बहुत बुजुर्ग लोग थे उन लोगों करके इस टाइप को किए हैं। एंड ये सबूत के साथ राहुल जी ने प्रेस मीट किया, लेकिन इलेक्शन कमीशन क्लैरिफिकेशन करने के बदले में वो उल्टा अटैक करने लगी कांग्रेस पार्टी के एंड भाजपा वाले उतर गए उनके स्पोक्स पर्सन बन के। तो पहला फेज़ का जो प्रोटेस्ट था वो पार्लियामेंट में हम लोग किए, हर दिन चर्चा करने के लिए हम वहीं पे प्रोटेस्ट करते हैं। ये सेकंड फेज़ है जहाँ पे वोट चोर गद्दी छोड़ ये रैली हर स्टेट में हम लोग कर रहे हैं, एक बड़ा रैली करेंगे। तीसरा फेज़ में जो होगा लोगों तक जाएंगे या 10 करोड़ सिग्नेचर कलेक्ट करके हम इलेक्शन कमीशन या राष्ट्रपति को प्रदान करेंगे। हम ये विरोध कर रहे हैं जो SIR एक्साइज है बिहार में, वो बिहार के जो दलित है, आदिवासी है, पिछड़ा है, उनको वोट से वंचित करने के लिए उनका साजिश है। एंड ये लोग वो वोटर्स है जो कांग्रेस पार्टी को इंडिया अलायंस को वोट करती आ रही है। तो ये प्रोटेस्ट हमारा लगातार चलता रहेगा एंड हम तब तक नहीं रुकेंगे जब तक कि इलेक्शन कमीशन इसके ऊपर कोई कार्रवाई नहीं उठाती। 2023 साल में जो इसके बारे में क्या? बिल्कुल, अब देखोगे तो जो मध्य प्रदेश में जो चुनाव हुआ था उससे पहले इलेक्शन कमीशन ने ये एक सूची जारी की थी जो नए वोटर्स ऐड हैं उसको अब लोकलोचन में नहीं लेके आए। तो मुझे लगता है ये लोग ऐसे ही नहीं जीतते आ रहे हैं, कहीं ना कहीं कुछ तो गड़बड़ी है, वोट चोरी करके जीतते आ रहे हैं। त्रिपुरा में भी वैसे ही माहौल होगा लग रहा है। एंड ये हम चाहते हैं इलेक्शन कमीशन पे जो भरोसा लोगों का टूट रहा है उसके लिए इलेक्शन कमीशन को एक कदम उठाना चाहिए। सर अब तो मणिपुर का भी हालत क्लोज है ना? क्लोज ठीक है भैया, थैंक यू।
ছয়জন। আচ্ছা আচ্ছা। বাড়ি কোন জায়গায়? বাড়ি বাংলাদেশে। কোন জায়গায়? ফরিদপুর। কুমিল্লা দেয়া। আচ্ছা আচ্ছা, মানে ইন্ডিয়ার কার সাহায্যে উঠছো বা এমন কিছু আছে কি? উঠছিল না? আচ্ছা, কয়জন উঠছো একসাথে? 6 জন। আচ্ছা আচ্ছা। বাড়ি কোন জায়গায়? বাড়ি বাংলাদেশে। বাড়ি বাংলাদেশ। ফরিদপুর। আচ্ছা আচ্ছা। তোমরা যে সীমান্ত কাটাতার কিভাবে ক্রস? আমাদেরকে সীমান্তরে তার মাঝখানে একটা সিঁড়ি লাগাইছে, রাত্রে আইসো না দিনের বেলা? সকাল 7টায়। কয়দিন হয়েছে এই জায়গার মধ্যে আইসো? যে কার মারফত আইসো? সিরাজ স্যার। সিরাজ আছে কি? সিরাজ কই গেছে? বৈধভাবে তোমরা তো কাগজপত্র নাই, অবৈধভাবে উঠছো কাজ করার উদ্দেশ্যে। ইন্ডিয়ান আধার কার্ড আছে, এই বিষয়টা কি করবে? কত টাকার বিনিময়ে? 40,000। সবারই কি 40,000 টাকার বিনিময়ে না বিনিময় বানাচ্ছে? কত দিনের মধ্যে আধার কার্ডটা দেওয়া হয়েছে তোমরা? বাংলাদেশ থেকে আইছো না? কোন দিক দিয়ে উঠছো? কুমিল্লা দিয়া। ইন্ডিয়ান সহযোগিতা কার আছে তোমরা? সিরাজ। আচ্ছা আচ্ছা। কয়জন উঠছিল তোমরা? 6 জন। আচ্ছা, ধরা পড়ছে কয়জন? 5 জন। তোমার নাম? তোমার নাম? হাসান। বাড়ি কোনখানে? বাংলাদেশ কোনখানে? চট্টগ্রাম। সবার বাড়ি কি এক জায়গায়? উৎসব উপলক্ষে দেখুন, এবারের বিশালগড় সার্বজনীন গণপূজা উৎসব কমিটির নবম বর্ষ 27 তারিখ থেকে বাপুর পুজো আরম্ভ হয়েছিল এবং প্রত্যেক দিন 27, 28, 29 প্রত্যেক দিন প্রসাদের ব্যবস্থাপনা করা হয়েছে এবং প্রত্যেক দিনই ভক্তদের সংখ্যা প্রত্যেক বছরের ন্যায় অনেক
পাচ্ছে এই উৎসবে, তার জন্য ধীরে ধীরে করে সেটা উৎসব হয়েছে। যখন আমরা পুজোটা স্টার্ট করেছিলাম 2017 সালে, তখন আমাদের পুজোর নাম ছিল বিশালগড় সার্বজনীন গণপতি পুজো। এখন ধীরে ধীরে করে সেটা উৎসবে রূপান্তরিত হয়েছে এবং মনে হচ্ছে আগামী দিনগুলোতে সেটা মহা উৎসবে পালন করা হবে। এবং আমি এই এলাকার প্রত্যেকটা মানুষ যারা গণপতি উৎসবে সামিল হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই, গণপতি পুজোর শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং বলবো আগামী দিনে এই পুজোর বাপ্পার বিসর্জন, সেই বিসর্জন অনুষ্ঠান আগামীকাল বিকাল 5টায় হবে। এই বিশালগড়ের প্রত্যেকটা আপামর মানুষকে, জনগণকে, ভাই বোনদেরকে, প্রত্যেককে মা বোনদেরকে প্রত্যেককে আপিল করছি, নিমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল বিকাল 5টায় আমাদের সাথে সামিল হবেন। এবং সেই আগামীকালকে যে দশমী গত বছরে আমরা শুরু করেছিলাম আমাদের হরে কৃষ্ণের মাধ্যমে, সেই দশমী আগামীকালকেও ইসকন দ্বারা পরিচালিত হরে কৃষ্ণ গানের মধ্যে দিয়ে আমাদের সেই দশমী অনুষ্ঠিত হবে। আমি প্রত্যেকটা এই এলাকার সম্পূর্ণ মানুষ থেকে আরম্ভ করে প্রত্যেকটা যুবক ভাই বোনদেরকে প্রত্যেকের কাছে আপিল করব সেই অনুষ্ঠানে সবাই সামিল হবেন। এবং বিসর্জনের পরে মহাপ্রসাদের ব্যবস্থাপনা আগামীকাল রাখা হয়েছে এবং সেই অনুষ্ঠানে যেন সবাই সামিল হয়। গণপতি বাপ্পার কাছে আবারও প্রার্থনা করছি, আরাধনা করছি যে আমরা সকলে যেন মিলেমিশে যেন আমাদের এই ত্রিপুরাকে যেন অনেক বেশি ডেভেলপমেন্ট করতে পারি। আমরা চাই প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সাথে পরিপূরক হয়ে যেন আমরা সবাইকে নিয়ে যেন আমরা ডেভেলপমেন্টের দিকে যেন এগিয়ে যেতে পারি। এবং আমরা চাই সমাজে শান্তির মধ্যে দিয়ে, সমাজের ঐক্যের মধ্যে দিয়ে, মিলনের মধ্যে দিয়ে আমাদের এই সোসাইটিকে, আমাদের এই সমাজ ব্যবস্থাকে যেন একটা সুন্দর পরিবেশে নিয়ে যেতে পারি, সেই দিশায় যেন আমরা কাজ করতে পারি। মা ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে প্রার্থনা করি যে সকলে যেন সুখ শান্তিতে যেন ভরপুর হয়ে উঠুক। এবং আপনাদের মাধ্যমে আগামী দিনে বাবা বিশ্বকর্মার পুজো আসছে, মা দুর্গা পুজো আসছে, মা লক্ষ্মী পুজো আসছে, কালী পুজো আসছে, প্রত্যেকটা অনুষ্ঠান যেন আমরা প্রত্যেককে নিয়ে যেন আনন্দে যেন মুখরিত হয়ে ওঠে। সোসাইটির প্রত্যেকটা লোককে, প্রত্যেকটা মা বোন থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তি যারা আছে তাদেরকে সঙ্গে করে নিয়ে মিলনের মাধ্যমে, ঐক্যের মাধ্যমে যেন, শান্তির মাধ্যমে যেন আমরা সেই প্রত্যেকটা দিন যেন আনন্দে মুখরিত হয়ে উঠতে পারি, সেই দিশায় মার কাছে এবং বাপ্পা গণপতির কাছে আমি প্রার্থনা করি। এবং আপনাদের মাধ্যমে বলবো আগামী দিনগুলো যেন প্রত্যেকে সুখে শান্তিতে যেন ভরপুর হয়ে উঠুক, এটাই চাই গণপতি বাপ্পার কাছে। ঠিক আছে।
একটু একটু